to discuss about today we are going to discuss about few antibiotics. Those antibiotics are used less commonly, খুব একটা বেশি ইউজ হয় না, কম কম ইউজ হয় because of various reasons. Why these antibiotics are less commonly used? Name some antibiotics which inhibits the protein synthesis. যে অ্যান্টিবায়োটিক গুলো আজকে ডিসকাস হবে that are used less likely and less commonly. There are various reasons why these antibiotics are used less likely and less commonly. Some have very high toxicity or very high side effect. Some have very low therapeutic index, very low therapeutic index and low therapeutic range. What is therapeutic index and therapeutic range? বলতে পারবি কেউ? What is therapeutic index and what is therapeutic range? হ্যাঁ, শুধু লিথাল ডোজ বা এফেক্টিভ ডোজ বললে হবে না, আরো অনেক কিছু আছে। এটা কি থেরাপিউটিক ইন্ডেক্স কাদের দেখা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স কাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়? হিউম্যানের উপর করা হয় না অ্যানিমালসের উপরে করা হয়? অ্যান্ড হোয়াই নট জাস্টিফাই? হিউম্যানদের উপর করা হয়। লেথাল ডোজ দিয়ে হিউম্যানের উপর করা হয়। লেথাল ডোজ মিডিয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ LD50? LD50 মিডিয়ান লেথাল ডোজ, যে ডোজে যতগুলো এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, যে এক্সপেরিমেন্টাল পপুলেশন, নাম্বার অফ এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, তার 50% উইল বি ডেড। তাহলে এটা হিউম্যানের উপর করা হবে? তাহলে LD50 এটা অ্যানিমালসের উপরই দেখা হয়, ঠিক আছে। থেরাপি। আর হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম না, গ্রাফ তো আছে, সবেরই গ্রাফ আছে, মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, সেটা একটা জায়গা থেকে শুরু হবে। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, কোনো একটা ড্রাগ, সেটা আমি কোনো একটা কিছুর জন্য ইউজ করছি, মেবি দ্যাট মে বি দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট থেকে শুরু হবে। আর রেঞ্জ, তার মানে একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোটার আরেক দিকে কে থাকবে? ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল বা ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, যে অ্যাডভার্স এফেক্টের ম্যাক্সিমামটা আমরা টলারেট করতে পারবো, দ্যাট ইজ পসিবল। এই রেঞ্জটা হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ। আর আরেকটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, লো থেরাপিউটিক ইন্ডেক্স, হাই থেরাপিউটিক ইন্ডেক্স, দ্যাট ইজ LD50 বাই ED50, মিডিয়ান লেথাল ডোজ বাই মিডিয়ান এফেক্টিভ ডোজ। আর মিডিয়ান মিনস 50%-এর এদিক ওদিক। তাহলে এদের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগের থাকবে লো থেরাপিউটিক ইন্ডেক্স থাকতে পারে, কারোর থাকতে পারে হাই টক্সিসিটি। আচ্ছা, সাইড এফেক্ট আর টক্সিসিটির মধ্যে পার্থক্য কি? আমি তো টক্সিসিটি বললাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইড এফেক্ট অ্যান্ড টক্সিক এফেক্ট? কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো ইনিশিয়ালি খুব ভালো রেসপন্স ছিল, পরবর্তীকালে তাদের এগেনস্টে র্যাপিডলি এমার্জেন্সি রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তার জন্য তারা ইউজ করা হয়নি, কিন্তু আবার রিসার্জেন্স হয়েছে ডিউ টু ভ্যারিয়াস রিজন। অথবা আগে সিস্টেমিক্যালি ইউজ করা হতো, এখন দেখলো টপিক্যালি ইউজ করা হয়। এখন আর সিস্টেমিক্যালি ইউজ করা হয় না ডিউ টু হেভি সাইড এফেক্টস। টক্সিক এফেক্টস বলতে পারলি না, তাই তো? থেরাপিউটিক ডোজের বাইরে যেটা হয়, ওপরে যেটা হয়, সেটা হচ্ছে টক্সিক ডোজ। দ্যাট ইজ, সেটা ফার্মাসিউটিক্যাল ডোজের মধ্যে পড়ে না। ফার্মাসিউটিক্যাল ডোজের ওপরে গেলে টক্সিক ডোজ। যখন কেউ কোনো কিছু সুইসাইডাল অ্যাটেম্প করছে, কোনো একটা ড্রাগস প্রচুর পরিমাণে নিয়ে, তখন সেটা যদি থেরাপিউটিক ডোজের অনেক ওপরে চলে যায়, তখন সেটা টক্সিক ডোজ। যেমন প্যারাসিটামল দিনে 650 মিলিগ্রাম 4 টাইমস 2600 মিলিগ্রাম পার ডে, একটা নর্মাল অ্যাডাল্ট ঠিক আছে, কিন্তু তার যদি হেপাটিক ফেলিওর থাকে, তখন ডোজ রিডিউস হবে। তখন সে যদি অনেক বেশি পরিমাণে নিয়ে নেয়, দ্যাট ক্যান প্রডিউস সাম টক্সিক এফেক্ট, তখন সেটা তার থেরাপিউটিক ডোজের মধ্যে ছিল না।
ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে সাইড এফেক্ট আর টক্সিক এফেক্টস এর মধ্যেও কিছু পার্থক্য আছে, নোমেনক্লেচার গুলো আলাদা, মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট মিনিং। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে ড্রাগটা বলবো সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যাঙ্কোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিন, ইট ইজ এ প্রোটিন সিনথেসিস সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। It is a cell wall synthesis inhibitor drug. It has very low therapeutic index. Low therapeutic index, low therapeutic range. ঠিক আছে, ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে কি বললাম, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের নাম বলতে পারবি? এটা তো কমন রে, বিটা ল্যাকটান্স। বিটা ল্যাকটান্স এর মধ্যে কি কি আছে? পেনিসিলিন আর কার্বাপেনাম আর আরেকটা cephalosporin. These are the 4 beta lactam antibiotic. These are the all contains the beta lactam ring and they inhibit the cell wall synthesis. By how? What is the mechanism of action of penicillin? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ইনহিবিট করলে তাহলে পেনিসিলিনটা বাইন্ড করবে কোথায়? What is the mechanism of action of penicillin? It inhibits some cell wall synthesis enzyme that inhibits the transpeptidase enzyme that producing the cross-linking within the cell wall. তাহলে আর এটা হচ্ছে ক্রস লিঙ্কিংটা প্রিভেন্ট করছে। আর ভ্যাঙ্কোমাইসিন প্রিভেন্টিং দ্য পেপটাইড চেইন ইলংগেশন ভায়া দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ। ভ্যাঙ্কোমাইসিন এই ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ভ্যাঙ্কোমাইসিন ইনহিবিট দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ অ্যান্ড ইনহিবিট দ্য পেপটাইড চেইন ইলংগেশন। ঠিক আছে, আর ইট হ্যাজ ভেরি লো থেরাপিউটিক ইন্ডেক্স। ইট ইজ ইউজড প্যারেন্টেরালি, মোস্টলি প্যারেন্টেরালি, অ্যান্ড দুই একটা এক্সেপশন আছে যেখানে ইট ইজ ইউজড ওরালি। ইন কেস অফ কোথায় কোথায় ইউজ করা হয়? জেনারেলি MRSA. MRSA means methicillin resistant Staphylococcus aureus. MRSA ইনফেকশনে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল কি করে? অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া caused by Clostridium difficile, সেটাকে কি বলা হয়? সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস এটাকে তৈরি করে। এটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইলটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে এখানে ইউজ করছে ক্লস্ট্রিডিয়াম জেইকেইয়াম, দ্যাট ইজ অলসো এ অ্যানাদার স্ট্রেইন অফ ক্লস্ট্রিডিয়াম, সেটাকে ইউজ করছে। আর কোথায় ইউজ করছে? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। পেনিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্স যে সমস্ত নিউমোকক্কাই দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর কোথায় ইউজ করা হচ্ছে? টু সাম এক্সটেন্ট পেনিসিলিন রেজিস্ট্যান্স পেশেন্টস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পেনিসিলিন রেজিস্ট্যান্সে হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াস ডেভেলপিং দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য পেনিসিলিন, তখন ভ্যাঙ্কোমাইসিন মে বি ইউজড। আর কিছু কিছু ক্ষেত্রে নেইজেরিয়ার এগেইনস্টে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা? ডিপথেরয়েডসের ক্ষেত্রে কিছু কিছু সময় ইউজ করা হয়। ঠিক আছে, আর এন্টেরোকক্কাসের ক্ষেত্রে ইউজ করা হয়। এন্টেরোকক্কাস প্যারেন্টেরালি ইউজ করা হয়। প্যারেন্টেরালি ইউজ করা মানে আইভিতে ইউজ করা হয়, আইভি রুটে ইউজ করা হয়। আর কোথায়? ওরালি সামটাইমস কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইট ইজ এ ডিজিজ অফ ইন্টেস্টাইন। তাহলে ওরালি যদি ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয় তাহলে সেখানে মোর কনসেন্ট্রেশনটা রিচ করতে পারে, সেই জন্য সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস বা ক্লস্ট্রিডিয়াল ডিফিসিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইট ইজ ইউজড সামটাইমস ওরালি। হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট? সাইড এফেক্ট কি হতে পারে? যদি খুব র্যাপিড আইভি দেওয়া হয় তাহলে বলা হয় রেড ব্যান্ড সিনড্রোম হয়। ভ্যাঙ্কোমাইসিনের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য রেড ব্যান্ড সিনড্রোম। হোয়াট ইজ রেড ব্যান্ড সিনড্রোম? তার মানে সেখানে রেড ব্যান্ড মানে সেখানে ভ্যাসোডাইলেটেশন হয়। Vancomycin releasing inducing the release of histamine, and histamine
producing the vasodilatation, and that leads to red man syndrome. Another antibiotic আর এদের ক্ষেত্রে টক্সিসিটি কি হতে পারে, এটা হলো একটা, আর কি হতে পারে ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড নেফ্রো, ইট ইজ এ ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড নেফ্রোটক্সিক ড্রাগ, মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, আর কোথায় নেফ্রোটক্সিক ড্রাগ, তার মানে যাদের ক্ষেত্রে রেনাল ফেলিওর পেশেন্ট থাকবে বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভ্যাঙ্কোমাইসিন ইউজ শুড বি জুডিসিয়াস, সেখানে দেখে শুনে ইউজ করা উচিত, ডোজ শুড বি রিডিউসড, ঠিক আছে। এরকম আর কি অ্যান্টিবায়োটিক আছে, টেইকোপ্ল্যানিন, দ্যাট ইজ অলসো অ্যাক্ট বাই সিমিলার মেকানিজম, ভ্যাঙ্কোমাইসিনের মতোই অ্যাক্ট করে, যে দ্যাট ইজ ইনহিবিট দ্য glycosylase enzyme and peptide chain elongation of the cell wall, bacterial cell wall, ঠিক আছে। তবে এদের ক্ষেত্রে রেডম্যান সিনড্রোম এবং ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এগুলো খুব একটা হয় না, টেইকোপ্ল্যানিন সেরকম অ্যান্টিবায়োটিক। ভ্যাঙ্কোমাইসিনের মতো আরও যে সমস্ত অ্যান্টিবায়োটিক এখন রিসেন্টলি ডেভেলপ করছে, দ্যাট ইজ অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন, অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন, এরপরে আরও অনেক ভ্যানসিন বেরিয়েছে। দিস সিমিলার মেকানিজম অফ অ্যাকশন সিমিলার, অ্যান্ড all three antibiotics are act against MRSA, methicillin resistant staphylococcus aureus। তাহলে MRSA এর এগেইনস্টে কারা কারা কাজ করে, ভ্যাঙ্কোমাইসিন কাজ করে, আর কারা কারা, টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন, এগুলো সবাই কাজ করে, ঠিক আছে। টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন। টেইকোপ্ল্যানিনের যেটা সুবিধা, টেইকোপ্ল্যানিন ইট ইজ এ লঙ্গার হাফ লাইফ, ইট হ্যাজ অ্যারাউন্ড হাফ লাইফ অফ 45 to 70 hours। আর ড্যালবাভ্যানসিন, দ্যাট ইজ অ্যান antibiotic that act against MRSA and VRSA. MRSA means methicillin resistant staphylococcus aureus and VRSA means vancomycin resistant staphylococcus aureus। এই দুটোর এগেইনস্টে ড্যালবাভ্যানসিন কাজ করে। আর এদের ক্ষেত্রে একটা সুবিধা কি, ইট ক্যান বি ইউজড ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স উইকলি ডোজ ইউজ করা হয় ড্যালবাভ্যানসিনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড এই টেইকোপ্ল্যানিন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক। এরপর যেটা আসবে সেটা হচ্ছে লিঙ্কোস্যামাইড অ্যান্টিবায়োটিক। লিঙ্কোস্যামাইডসের মধ্যে কারা আছে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন, এই যে এদের লিঙ্কোস্যামাইড গ্রুপটা, সেটার অ্যাক্টিভিটি বা মেকানিজম অফ অ্যাকশন সিমিলার টু ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। ম্যাক্রোলাইড নাম বলতে পারবি তুই একটা ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্সের? এই ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক একটা নাম বলতে পারবি, বলো। অ্যাজিথ্রো, এরিথ্রো, রক্সিথ্রো, ক্ল্যারিথ্রো, দিস আর দ্য 4 commonly used macrolide antibiotic. Macrolide antibiotic, how they act? This inhibit the protein synthesis of the bacteria. Protein synthesis inhibitor কিভাবে করে? Protein synthesis inhibitor গুলো ব্যাকটেরিওস্ট্যাটিক হয় না ব্যাকটেরিওসাইডাল হয়? Bacteriostatic, but aminoglycoside is bactericidal. All protein synthesis inhibitors are bacteriostatic except aminoglycosides, these are bactericidal. And all protein synthesis, cell wall synthesis inhibitor drugs are bactericidal. তা ভ্যাঙ্কোমাইসিন এগুলো যেগুলো ছিল সেগুলো সব হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপরে যেগুলো বললি, মনোব্যাকটাম, কার্বাপেনাম, দিস আর অল ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক্স। clindamycin and lincomycin from the group of lincosamides. These are protein synthesis inhibitor. They have the similar mechanism of action like macrolide group of antibiotics. Macrolide কি করে? Macrolide there is a protein synthesis এর দুটো সাইড থাকে, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডিল সাইটস, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডিল সাইটস। ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, এই তিনটে এমএলএস, ম্যাক্রোলাইড, লিক্লোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, যদিও দেয়ার বাইন্ডিং সাইটস ডিফার্স, ঠিক আছে। এরা ন্যাসেন্ট যে পেপটাইড চেনটা সেটা পি সাইড থেকে এ সাইড, মানে পেপটাইডিল সাইড থেকে অ্যাকসেপ্টর সাইডে ফিরে যেতে বাধা দেয়। দিস ইনহিবিটস দ্য ট্রান্সলোকেশন অফ ইলংগেটিং পেপটাইড চেন ফ্রম দ্য পেপটাইডিল সাইড টু অ্যাকসেপ্টর সাইড। পি সাইড থেকে এ সাইড, পেপটাইডিল সাইড টু অ্যাকসেপ্টর সাইড, ঠিক আছে।
যেতে ইনহিবিট করছে, ঠিক আছে। তাহলে এটা কি করছে, তাহলে ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোকামিনের সিমিলার মেকানিজম অফ অ্যাকশন থাকছে, ঠিক আছে। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন কোথায় ইউজ করা হয়, ক্লিন্ডামাইসিন অ্যান্ড ক্লিন্ডামাইসিন কোথায় ইউজ করা হয়, এটা হচ্ছে গ্রাম বলছি অ্যানারবসের ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাকটেরয়েডস অ্যান্ড প্রোপিয়ন ব্যাকটেরিয়াম কি করে, অ্যাকনে, দ্যাট এটার এগেনস্টে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। যাদের ব্রণর সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেকে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে প্রোপিয়ন ব্যাকটেরয়েডস এদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, ঠিক আছে। সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমোসিস যেটা করে টক্সোপ্লাজমা গন্ডি। আরেকটা কোথায় ইউজ করা হয়, কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হয়, দ্যাট ইজ ইন কেস অফ এইডস পেশেন্টদের, তার মধ্যে একটা হচ্ছে অপরচুনিস্টিক নিউমোনিয়া হয়, দ্যাট ইজ কজড বাই নিউমোসিস্টিস জাইরোভ্যাসি অ্যান্ড প্রিভিয়াসলি ইট ওয়াজ কল্ড নিউমোসিস্টিস কার্নি। নিউমোসিস্টিস জাইরোভ্যাসি ইনডিউস নিউমোনিয়া, তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, করাইনি ব্যাকটেরিয়াম কি করে, ডিপথেরিয়ার এগেনস্টে কিছু সময় ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড নোকার্ডিয়া, ইট ইজ অলসো এ সেকেন্ড লাইন ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস। ক্লিন্ডামাইসিন ইজ এ সেকেন্ড লাইন ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস, ঠিক আছে। আর ক্লিন্ডামাইসিন একটা ড্রাগ যেটা কি করে, যেটা এই যে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনডিউস সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইনফেকশনটা করে, তার মানে সুপার ইনফেকশন একটা তৈরি করছে। ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন, ক্লিন্ডামাইসিন ইজ দ্য ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন অফ প্রডিউসিং সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে কমন যে সাইড এফেক্ট হয়, দ্যাট ইজ দ্য হেপাটিক ডিসফাংশন। ক্লিন্ডামাইসিন কিছু ক্ষেত্রে হেপাটিক ডিসফাংশন করে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন যেটা হচ্ছে, দিট ইজ দ্য লিঙ্কোসামাইডস। এরপর যে ড্রাগটা আসবে সেটা হচ্ছে অক্সাজোলিডাইনন গ্রুপ, আর এই গ্রুপের ড্রাগ হচ্ছে লিনেজোলিড ইজ এ ড্রাগ কামস ফ্রম দ্য গ্রুপ অক্সাজোলিডাইনন, ঠিক আছে। এটা কি করে, it binds with the 23s fraction of 50s ribosome, 23s fraction of 50s ribosome and inhibit the initiation of protein synthesis শুরু করতেই এটা বাধা দেয়। কার সাথে বাইন্ড করে, 23s fraction of the 50s ribosome। s মানে কি, what does mean, what 50s ribosome, s মানে কি, 50s ribosome, 80s ribosome, what is the meaning of S? Vedberg unit। তাহলে 50s এটাই এখানে inhibit the protein synthesis, it is a protein synthesis inhibitor drug, it is a bacteriostatic drug, but কিছু সময় it can act as bactericidal drug, তার মানে sometimes it is প্রডিউসিং ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। কার এগেনস্টে কাজ করে, এমআরএসএ মানে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফারিয়াস এর এগেনস্টে লিনেজোলিড ভালো কাজ করে। ভিআরএসএ ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্ট, মানে এমআরএস এর পরে মেথিসিলিন যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তারপরে ভ্যাঙ্কোমাইসিন ইউজ করা হয়। ভ্যাঙ্কোমাইসিনে যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন লিনেজোলিড, ড্যাপটোমাইসিন এই ড্রাগগুলো ইউজ করা হয়। এমআরএসএ ভিআরএস এর ক্ষেত্রে কিন্তু এই ড্রাগগুলো ইউজ করা হয়, লিনেজোলিড। আর কোথায় ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড এন্টেরোকক্কাস ফেসিয়ামের ক্ষেত্রে ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড এন্টেরোকক্কাস ফেসিয়াম। আর কোথায় ইউজ করা হয়, করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, লিস্টেরিয়া মনোসাইটোজেনাস, লিস্টেরিয়া। আর কোথায় ইউজ করা হয়, ক্লস্ট্রিডিয়াম অ্যান্ড ব্যাকটেরয়েডস, এইগুলোর ক্ষেত্রে লিনেজোলিডস আর ইউজড, আর ইট ইজ ইউজড ওরাল এবং প্যারেন্টেরাল দুটো রুটে ইউজ করা হয়, ওরাল অ্যান্ড প্যারেন্টেরাল,
জেনারেলি আমাদের যেটা হয় 600 মিলিগ্রাম ওডি ইউজ করা হয়, 7 to 10 ডেজের জন্য ইউজ করা হয়। মোস্ট কমন সাইড এফেক্ট কি? দ্যাট ইজ দ্য গ্র্যানিউলোসাইটোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া। যদি 7 to 10 ডেজের এগেইনস্ট মোর দ্যান 10 ডেজের এগেইনস্ট ওপরে ইউজ করা হয়, তখন কিন্তু একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখা হয়, দরকার হয়, ডিউ টু পোটেনশিয়াল সাইড এফেক্ট অফ থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড গ্র্যানিউলোসাইটোপেনিয়া। আর কি হতে পারে? ইট হ্যাজ এ MAO, monoamine oxidase inhibitor activity. monoamine oxidase inhibitor activity. monoamine oxidase inhibitor activity হলে যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে SSRI means selective serotonin reuptake inhibitor, তার সাথে যদি concomitantly linezolid ইউজ করা হয়, তাহলে there is a chance of precipitation of serotonin syndrome. কারণ monoamine oxidase সেটাও সেরোটোনিনকে ডিগ্রেড করে, আর SSRI যেটা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, দ্যাট উইল ইনক্রিজ দ্য সেরোটোনিন কনসেন্ট্রেশন অ্যারাউন্ড দ্য নার্ভ টার্মিনালস, তাই তো? তাহলে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরি অ্যাক্টিভিটি অ্যালং উইথ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর যদি একসাথে ইউজ করা হয়, মানে এই যে লিনেজোলিডের যে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরি অ্যাক্টিভিটি থাকছে, তার সাথে SSRI ইউজ করলে, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর ইউজ করলে যেটা হতে পারে, দেয়ার মে বি চান্স অফ প্রেসিপিটেশন অফ সেরোটোনিন সিনড্রোম। ঠিক আছে? আর কি হতে পারে? এছাড়া আর যেগুলো হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি, অপটিক নিউরাইটিস অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস আর দ্য টু সাম এক্সটেন্ট কমন সাইড এফেক্ট। অপটিক নিউরাইটিস, পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস এইগুলো হতে পারে। ঠিক আছে, লিনেজোলিডের ক্ষেত্রে। এরপরে নেক্সট যে ড্রাগটা আসবে, দ্যাট ইজ দ্য স্টেপটোগ্রামিন। গ্রুপে দুটো ড্রাগ আছে, স্টেপটোগ্রামিন A অ্যান্ড স্টেপটোগ্রামিন B। দুটোকে জেনারেলি একসাথে ইউজ করা হয়, দ্যাট ইজ কম্বিনেশন ইজ কল্ড কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন। কুইনোপ্রিস্টিন ইজ দ্য স্টেপটোগ্রামিন B অ্যান্ড ডালফোপ্রিস্টিন ইজ দ্য স্টেপটোগ্রামিন A। B আর A এর যে রেশিও, কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনের রেশিও 30:70 রেশিওতে ইউজ করা হয়। ফিক্সড এদের একসাথে ইউজ করা হয় এবং 30:70 B:A, স্টেপটোগ্রামিন B is to streptogramin A means quinopristin is to dalfopristin, that is 30:70 রেশিওতে ইউজ করা হয়। যদি সিঙ্গলি ইউজ করা হয় কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন পার্টসে, যদি দেখা যায় পার্টসে, তাহলে সেটা হবে ব্যাকটেরিওস্ট্যাটিক। বাট যখন কম্বিনেশন ইউজ করা হয় 30:70 রেশিওতে, যখন কম্বিনেশন ইউজ করা হয়, they are producing the bactericidal effects. ঠিক আছে, quinopristin and dalfopristin, and it has a mechanism of action similar macrolide, lincosamide and streptogramin, inhibiting the protein synthesis via the similar mechanism, macrolide, lincosamide and streptogramin. ঠিক আছে, আর এদের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে tRNA সিনথেটেস অ্যাক্টিভিটিকেও ইনহিবিট করে। tRNA সিনথেটেস অ্যাক্টিভিটি, ইট অলসো ইনহিবিট দ্য tRNA সিনথেটেস অ্যাক্টিভিটি। আর এদের ক্ষেত্রে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, ইট হ্যাজ দ্য quinopristin dalfopristin combination has the prolonged PAE. PAE means post antibiotic effect. It has a prolonged PAE, post antibiotic effectটা একটু প্রলং থাকে quinopristin and dalfopristin এর ক্ষেত্রে। কোথায় কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় জেনারেলি MRSA, VRSA, vancomycin resistant staph aureus, methicillin resistant staph aureus। আর কোথায় ইউজ করা হয়? এন্টেরোকক্কাস ফেসিয়ামের ক্ষেত্রে ইউজ করা হয়, এন্টেরোকক্কাস ফেসিয়াম। আর কিছু কিছু ক্ষেত্রে নেইজেরিয়া এগেনস্টে কিছু সেন্সিটিভিটি পাওয়া যায়। আর কাদের ক্ষেত্রে পাওয়া যায়? লেগিওনেল্লা অ্যান্ড ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রেও কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনে কিছু সেন্সিটিভিটি আছে। ঠিক আছে, এরা জেনারেলি অলওয়েজ ইউজড প্যারেন্টারালি, কুইনোপ্রিস্টিন ডালফোপ্রিস্টিন কম্বিনেশনটা প্যারেন্টারালি ইউজ করা হয়। আর যে সাইড এফেক্ট প্রোফাইল, রেনাল টক্সিসিটি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট টক্সিসিটি। রেনাল টক্সিসিটি আর কি কি হতে পারে? ফ্লাশিং, প্যারাস্থেশিয়া এগুলো হতে পারে। আর কিছু নিউরোলজিক্যাল সিমটমস অ্যান্ড নিউরোমাসকুলার ব্লকেড, অ্যান্ড নিউরোলজিক্যাল সিমটমস টু সাম এক্সটেন্ট হতে পারে। ঠিক আছে, এই ড্রাগগুলোর ক্ষেত্রে, কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিনের ক্ষেত্রে।
এরপরে যে যে ড্রাগটা আসবে দ্যাট ইজ দ্য পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন, পলিমিক্সিন বি এগুলো জেনারেল একটা ব্যাকটেরিয়া থেকে এগুলো পাওয়া যায়, ব্যাসিলাস পলিমিক্সা থেকে পলিমিক্সিন অ্যান্ড ব্যাসিলাস কোলিস্টিনাস থেকে হচ্ছে কোলিস্টিন, এই দুটো অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এটা মার্কেটে এসেছিল অ্যারাউন্ড 1940 অ্যান্ড এদের যে অ্যাক্টিভিটি, ইটস অ্যাক্টিভিটি লিমিটেড only against the gram negative bacteria. Polymyxin B and colistin has activity only against the gram negative bacteria. কিন্তু গ্রাম নেগেটিভ হওয়া সত্ত্বেও প্রোটিয়াস, সেরাসিয়া অ্যান্ড নেইজেরিয়া এদের ক্ষেত্রে এদের কোনো অ্যাক্টিভিটি নেই। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই এগেইনস্ট দ্য প্রোটিয়াস, সেরাসিয়া অ্যান্ড নেইজেরিয়া। আর ভালো অ্যাক্টিভিটি কাদের ক্ষেত্রে পাওয়া যায়? সালমোনেল্লা, সিগেল্লা অ্যান্ড সিউডোমোনাস। সালমোনেল্লা, সিগেল্লা অ্যান্ড সিউডোমোনাসের ক্ষেত্রে পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের অ্যাক্টিভিটি অনেকটা ভালো। এটা কিভাবে কাজ করে? These interacts with the membrane phospholipids. The ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন যে ফসফোলিপিডস রয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করে, ডিসরাপ্ট দ্য সেল মেমব্রেন অ্যান্ড তাহলে কি হয়? ডিসরাপ্ট সেল মেমব্রেন হলে ভেতর থেকে যে এসেনশিয়াল জিনিসগুলো থাকে ব্যাকটেরিয়ার গ্রোথ জন্য যে এনজাইমস, প্রোটিন এগুলো থাকে সেইগুলো বাইরে বেরিয়ে যায়, লিক আউট হয়ে যায়, বাইরে বেরিয়ে যায় অ্যান্ড প্রডিউসিং দ্য সেল ডেথ। পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন দিজ আর ডেরাইভড তাহলে কোথেকে পাওয়া যাচ্ছে? একটা ব্যাসিলাস পলিমিক্সা অ্যান্ড ব্যাসিলাস কোলিস্টিনাস থেকে পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে এগুলো কাজ করে। ব্যাস, এবার খুব বেশি এগুলো আগে ইউজ হতো, তারপরে রেজিস্ট্যান্সের জন্য অ্যান্ড টক্সিসিটির জন্য এগুলোর ইউজ বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে ব্যবহার হচ্ছে রিসার্জেন্স অফ পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। ঠিক আছে, রিসার্জেন্স হয়েছে ডিউ টু ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্স, অন্যান্য যে সমস্ত অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক্স আছে, এমনকি যেগুলো রেস্ট্রিক্টেড ইউজ অ্যান্টিবায়োটিক্স রয়েছে তাদের এগেনস্টে যখন রেজিস্ট্যান্স গ্রো করে গেছে তখন এই অ্যান্টিবায়োটিকগুলো পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন এগুলো ট্রাই করা হয়। ঠিক আছে, পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিন। এরপর যেটা দ্যাট ইজ দ্য ব্যাসিট্রাসিন। ব্যাসিট্রাসিনের যেটা প্রবলেম সেটা হচ্ছে ইটস অনলি অ্যাক্ট এগেইনস্ট, এটা কোথেকে পাওয়া যায়? এটা একটা ব্যাকটেরিয়াল সোর্স থেকে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ব্যাসিলাস সাবটিলিস থেকে পাওয়া যায়। ব্যাসিট্রাসিন ডেরাইভড ফ্রম ব্যাসিলাস সাবটিলিস, একটা অর্গানিজম, সেখান থেকে পাওয়া যায়। আর এটা যেমন পলিমিক্সিন বি অ্যান্ড কোলিস্টিনের অ্যাক্টিভিটি যেমন গ্রাম নেগেটিভের জন্য ছিল, দ্য ব্যাসিট্রাসিনের অ্যাক্টিভিটি ইজ অনলি এগেইনস্ট দ্য গ্রাম পজিটিভ অর্গানিজম। গ্রাম পজিটিভ অর্গানিজমের মধ্যেই এর অ্যাক্টিভিটিটা লিমিটেড থাকে, ব্যাসিট্রাসিন। ঠিক আছে, ব্যাসিট্রাসিন হচ্ছে এটা হেভি হাইলি নেফ্রোটক্সিক ড্রাগ আর ইট অ্যাক্ট বাই ইনহিবিটিং দ্য সেল ওয়াল সিনথেসিস। সেল ওয়াল সিনথেসিসের ইনিশিয়াল স্টেপ, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল স্টেপটাকে এটা ইনহিবিট করে। কোন একটা এনজাইমকে ইনহিবিট করে? দ্যাট ইজ দ্য ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ। Enol pyruvate transferase enzyme is inhibited by the bacitracin and it inhibits the cell wall synthesis and producing the bactericidal effects. It is highly nephrotoxic drug, so its use limited only in topical use. এখন এগুলো আর সিস্টেমিক্যালি ইউজ করা হয় না, টপিক্যাল ইউজে ইউজ করা হয়। কিছু কিছু অ্যামাইনোগ্লাইকোসাইডস যেগুলো টপিক্যাল ইউজ করা হয় তাদের সাথে এগুলো একসাথে ইউজ করা হয়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ব্যাসিট্রাসিন। ব্যাসিট্রাসিনের পরে যেটা আসবে সেটা হচ্ছে একটা রয়েছে স্পেকটিনোমাইসিন। স্পেকটিনোমাইসিন এর অ্যাক্টিভিটিটা অনেকটা লাইক কার মতো? অ্যামাইনোগ্লাইকোসাইডসের মতো। অ্যামাইনোগ্লাইকোসাইডসের মতো এর হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যামাইনোগ্লাইকোসাইডস কি করে? 50S রাইবোসোম অ্যান্ড 30S রাইবোসোম দুটোতেই বাইন্ড করে, এটাও এরকম বাইন্ড করছে। বাইন্ড করার পর ইনহিবিটস দ্য প্রোটিন সিনথেসিস বাট ইট ডাজ নট প্রডিউস দ্য ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। আর এর অ্যাক্টিভিটি একটা স্পেশাল ফর্ম অফ, মানে সিঙ্গেল ইন্ডিকেশনে এটা ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য পেনিসিলিন রেজিস্ট্যান্ট গনোরিয়া ইনফেকশন। পেনিসিলিন রেজিস্ট্যান্স গনোরিয়া ইনফেকশন, গনোরিয়া ইনফেকশন তাদের হয়েছে যাদের ক্ষেত্রে পেনিসিলিন প্রডিউসিং অ্যালার্জি, সেখানে স্পেকটিনোমাইসিন ক্যান বি ইউজ করা যেতে পারে। পেনিসিলিন রেজিস্ট্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করতে পারে।
পেনিসিলিন রেজিস্ট্যান্স কীভাবে হতে পারে? পেনিসিলিনেজ বলে একটা এনজাইম ব্যাকটেরিয়া প্রডিউস করতে পারে, পেনিসিলিনেজ। পেনিসিলিনেজ প্রডিউস করলে কি হবে? ইট ডেস্ট্রয়েস দ্য পেনিসিলিন। ঠিক আছে, তাহলে পেনিসিলিনেজ প্রডিউসিং নেইজেরিয়া গনোরির ক্ষেত্রে ইউজ করা যায়। আর আরেকটা হচ্ছে পেনিসিলিন গনোরিয়া অকার্স ইন পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে স্পেকটিনোমাইসিন ইজ ইউজড। ঠিক আছে, এরপরে আরেকটা অ্যান্টিবায়োটিক আসবে, সেটা হচ্ছে সবই ছোট ছোট অল্প ইউজ করা হয় কিন্তু রিজার্ভ রেখে বেশিরভাগই ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য ড্যাপ্টোমাইসিন। ড্যাপ্টোমাইসিন এটাও একটা ব্যাকটেরিয়াল অরিজিন, স্ট্রেপ্টোমাইসিস রোজিওস্পোরাস থেকে পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস রোজিওস্পোরাস থেকে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য ড্যাপ্টোমাইসিন। দ্যাট ইজ এ লাইপোপেপটাইড antibiotic. It producing the bactericidal effect. It interacts with the cell wall, bacterial cell wall, and সেখানে কি করে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল ডিপোলারাইজেশন করে। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ডিপোলারাইজড। ঠিক আছে, ডিপোলারাইজেশন যেই হলো ভেতর থেকে কে প্লাস আয়ন মানে পটাশিয়াম আয়ন ইফ্লাক্স হয়ে যাবে। ঠিক আছে, পটাশিয়াম আয়ন ইফ্লাক্স। আর পটাশিয়াম আয়ন যদি র্যাপিডলি ইফ্লাক্স হয়ে যায় অ্যান্ড পারসিস্টেন্ট ডিপোলারাইজেশন হয়, র্যাপিড সেল ডেথ তৈরি হয়, দ্যাট উইল প্রডিউস দ্য র্যাপিড সেল ডেথ। আর কোথায় কোথায় ইউজ করা হয় এই ড্যাপ্টোমাইসিন? এমআরএসএ মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ভ্যাঙ্কোমাইসিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই, পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? যে কিছু কিছু অর্গানিজম থাকে দ্যাট আর রেজিস্ট্যান্ট টু লিনেজোলিড মানে অক্সাজোলিডাইনন গ্রুপ থাকে, তাদের এগেনস্টে রেজিস্ট্যান্ট থাকে। আর কাদের ক্ষেত্রে? কুইনোপ্রিস্টিন অ্যান্ড ডালফোপ্রিস্টিন মিনস স্টেপটোগ্রামিনের এগেনস্টে যাদের রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ড্যাপ্টোমাইসিন ইউজ করা যায়। ড্যাপ্টোমাইসিন ক্যান বি ইউজড when the bacteria develop or organism develop resistance against linezolid and streptogramin, তখনও কিন্তু এই ড্যাপ্টোমাইসিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ক্যান বি ইউজড। ঠিক আছে, ড্যাপ্টোমাইসিনের ক্ষেত্রে যেটা হয় সেটা একটা প্রবলেম হচ্ছে যে মায়োপ্যাথি হচ্ছে, যে এটা মায়োপ্যাথি হয়। মায়োপ্যাথি মানে মাসেল উইকনেস, মাসেল পেন, এই জিনিসটা বেশি হয়। তাহলে এটা অনেক সময় সিভিয়ার হয়, তাহলে তখন এটার ইউজটা রেস্ট্রিক্ট করতে হয়, মায়োপ্যাথি। আর এটা কি হয়? ইট ইন্টারাক্টস উইথ পালমোনারি সারফেক্ট্যান্ট। আমাদের হচ্ছে বড় বড় দুই একটা নাম ফাম আছে না, যে পালমোনারি সারফেক্ট্যান্ট, হ্যাঁ, লাংসের সারফেক্ট্যান্টের সাথে এটা ইন্টারাক্ট করে অ্যান্ড তখন ইট গেটস ইনঅ্যাক্টিভেটেড। সেই জন্য এটা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়, সো ইট শুড নট বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি নিউমোনিয়া, এনি অফ দ্য ব্যাকটেরিয়া কজিং নিউমোনিয়া। এই যেগুলো বললাম রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, নিউমোনিয়ার ক্ষেত্রে যদি আমি এই ড্যাপ্টোমাইসিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে কিন্তু সেখানে দ্যাট উইল প্রডিউস নো রেজাল্ট। ঠিক আছে, আর মায়োপ্যাথি ইটস লিমিটস দ্য অ্যাক্টিভিটি, মানে ইট লিমিটস দ্য ইউজ অফ দিস পেশেন্ট। ঠিক আছে, মায়োপ্যাথিটা এটার প্রবলেম তৈরি করে। আর পালমোনারি সারফেক্ট্যান্টের সাথে যেহেতু ইন্টারাক্ট করে, ইট গেটস ইনঅ্যাক্টিভেটেড, সো ইট শুড নট বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দি নিউমোনিয়া। আর কি আছে? আর একটা হচ্ছে সাইক্লোসেরিন। সাইক্লোসেরিন একটা অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ অলসো অ্যাক্টস ভায়া দ্য সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন। সাইক্লোসেরিন, সাইক্লোসেরিন সেল ওয়াল সিনথেসিসের কোথায় একটা স্টেপ আছে, সেই স্টেপটা হচ্ছে একটা এনজাইম আছে, সেই এনজাইমটাকে ইনহিবিট করে, দ্যাট ইজ অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন লাইগেজ। ঠিক আছে, সাইক্লোসেরিন ইনহিবিটস দ্য এনজাইম অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন লাইগেজ। এই এনজাইমটাকে ইনহিবিট করে। The bacterial cell wall is producing the inhibitory effect in the synthesis of the bacterial cell wall. Bacterial cell wall synthesis inhibitor and produce the bactericidal effect. এটার টক্সিসিটি রয়েছে ইট উইল, যখন সিস্টেমিক্যালি আগে ইউজ করা হতো তখন নিউরোসাইকিয়াট্রিক সিমটমস কিছু ডেভেলপ করতো। আর ট্রেমর অ্যান্ড সেইজার নিউরোলজিক্যাল সিমটমসটা সাইক্লোসেরিনের ক্ষেত্রে বেশি হতো। এখন এটা কোথায় ইউজ করা হয়? এখন ইট ইজ ইউজড অনলি ইন দ্য সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অফ দি টিউবারকুলোসিস। সেকেন্ড লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ হিসেবে সাইক্লোসেরিন ইজ রিজার্ভড। ঠিক আছে, আর এটার বাইরে আর অন্য কোথাও কোনো ইউজ নেই। আরেকটা যেটা হচ্ছে সেটা ইজ আ ফসফোমাইসিন। ফসফোমাইসিন এটা দ্যাট ইজ অলসো এ সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ।
cell wall synthesis inhibitor drug, and it is producing the cell wall synthesis inhibition via the inhibition of enol pyruvate transferase. ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ। আচ্ছা ব্যাসিট্রাসিনে যেটা বলেছিলাম মনে আমি ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ, ব্যাসিট্রাসিনের ক্ষেত্রে এটা ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশনকে ইনহিবিট করে, ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশন, আর এটা ইনোল পাইরুভেট ট্রান্সফারেজকে ইনহিবিট করে। ঠিক আছে, ইনিশিয়াল স্টেপ একদম ফসফোমাইসিন। অ্যান্ড এখন যেটা ইউজ করা হয়, ফসফোমাইসিন ইউজড only in the treatment of the E. coli and enterococcus induced UTI. E. coli and enterococcus induced UTI এর ক্ষেত্রে অনেক সময় ফসফোমাইসিন ইউজ করা হয়। আর ফসফোমাইসিন কিভাবে ইউজ করা হয়? ওরালি ড্রাগ, বাট এটা কিভাবে পাওয়া যায়? এটা পাউডার ফর্মে পাওয়া যায়, 3 গ্রাম শেষেতে পাউডার ফর্মে পাওয়া যায়, একবারই ইউজ করতে বলা হয়। ঠিক আছে, সিঙ্গেল ইউজ। ই কোলাই অ্যান্ড এন্টেরোকক্কাস ইনডিউসড ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা ইউজ করা হয় ফসফোমাইসিন। ঠিক আছে, আর লাস্ট ড্রাগ যেটা, দ্যাট ইজ দ্য মিউপিরোসিন। মিউপিরোসিন it is a drug that is used topically in the treatment of the gram positive infection, gram positive bacteria induced infection like the Staphylococcus aureus, like the Streptococcus viridans, Streptococcus pyogenes, এগুলো যদি এটা টপিক্যাল ইনফেকশন করে, স্কিন ইনফেকশন করে, সেক্ষেত্রে মিউপিরোসিন অ্যাক্ট ভেরি ওয়েল। আর এটা কিভাবে কাজ করে? ইট ইনহিবিটস দ্য প্রোটিন সিনথেসিস ভায়া inhibition of the isoleucyl tRNA, via the inhibition of the isoleucyl tRNA, inhibition of the isoleucyl tRNA, এটাই করে মিউপিরোসিন প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। আর এটা যেটা হচ্ছে, এটার অন্যান্য ক্রস রেজিস্ট্যান্স নেই, অন্য একটা স্ট্যাফিলোককাস অরিয়াস হতে অন্য কোনো গ্রুপ অফ ইয়ের ক্ষেত্রে, অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, তার জন্য যে এটার এগেনস্টে ডেভেলপ করবে সেটা নয়। তার মানে এমআরএসএ ইনডিউস যদি কোনো ইনফেকশন হয়, এমআরএসএ যদি স্কিন ইনফেকশন হয়, টপিক্যাল ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু মিউপিরোসিন ক্যান বি ইউজড। মিউপিরোসিন টপিক্যালি ইউজ করা হয় আইসোলিউসিল টিআরএনএ। ঠিক আছে, এই মোটামুটি তো ছিল মিসলেনিয়াস অ্যান্টিবায়োটিক্সের মধ্যে যেগুলো ছিল। এক হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিনের ছাড়া আর কি আছে? টেইকোপ্লানিন সিমিলার, আর কি ওরিটাভ্যান্সিন, টেলাভ্যান্সিন, ড্যালভাভ্যান্সিন, এরকম কিছু রয়েছে। ড্যালভাভ্যান্সিনের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে ওয়ান্স ইন এ উইক ইউজ করা হয়, এমআরএসএ ভিআরএসএ কে কভারেজ দেয়। সেকেন্ড আর যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিন্ডামাইসিন গ্রুপ, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন, দ্যাট ইজ এ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ। এটা কোন গ্রুপ থেকে আসছে? লিঙ্কোসামাইড গ্রুপ থেকে আসছে। এরপরে তারপরে কি আছে? লিনেজোলিড। লিনেজোলিড কোন গ্রুপের ড্রাগ? অক্সাজোলিডাইনন, দ্যাট ইজ অলসো এ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। It is a bacteriostatic drug, but sometimes it will produce bactericidal effect, and it binds কার সাথে bind করে? 23S unit of the 50S ribosome and inhibit the protein synthesis, initiation of the protein synthesis. ঠিক আছে, কোথায় কোথায় ইউজ করা হয়? এমআরএসএ ভিআরএস এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? এন্টেরোকক্কাস ফিকালিস অ্যান্ড ফেসিয়াম, অ্যান্ড সামটাইমস পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাইয়ের ক্ষেত্রেও কিন্তু লিনেজোলিড ক্যান বি ইউজড। কমন সাইড এফেক্ট কি? থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, গ্র্যানুলোসাইটোপেনিয়া হতে পারে, মাও ইনহিবিটরি অ্যাক্টিভিটি থাকতে বলে এসএসআরআই এর সাথে যদি ইউজ করা হয়, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটরের সাথে যদি ইউজ করা হয়, দেন ইট মে প্রডিউস সেরোটোনিন সিনড্রোম। আদার্স পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অপটিক নিউরাইটিস আর দ্য আদার সাইড এফেক্ট অ্যান্ড ল্যাকটিক অ্যাসিডোসিস সামটাইমস মে বি প্রডিউসড। এরপরে আর কি ড্রাগ ছিল? তারপরে ছিল হচ্ছে কুইনোপ্রিস্টিন অ্যান্ড ড্যালফোপ্রিস্টিন, দ্যাট ইজ ফ্রম দ্য স্টেপটোগ্রামিন। যে পার্টসে যদি আলাদা আলাদাভাবে দেখা যায় তাহলে এটা হচ্ছে একটা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বোথ আর ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, বাট কম্বিনেশন ইজ ইউজড। কম্বিনেশন যখন ইউজ করা হয় তখন ইট উইল প্রডিউস দ্য ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। আর স্টেপটোগ্রামিন বি ইজ টু স্টেপটোগ্রামিন এ ইউজড ইন দ্য রেশিও অফ 30:70, মানে কুইনোপ্রিস্টিন ইজ টু ড্যালফোপ্রিস্টিন ইজ 30:70 রেশিওতে ইউজ করা হয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে যেটা হয় এটা প্যারেন্টেরালি ইউজ করা হয়। এদের ক্ষেত্রে যেটা কমনের সাইড এফেক্ট কি হয়? ভেনাস ইরিটেশন অ্যান্ড মায়ালজিয়া আর্থালজিয়া সিনড্রোম হতে পারে, ভেনাস ইরিটেশন অ্যান্ড মায়ালজিয়া আর্থালজিয়া সিনড্রোম। আর এদের ক্ষেত্রে আরেকটা যেটা এফেক্ট থাকে, ইট উইল প্রডিউস দ্য CYP3A4 ইনহিবিশন। তার মানে ড্রাগ ইন্টারাকশনের প্রবাবিলিটি রয়েছে অন্যান্য যেগুলো CYP3A4 মেডিয়েটেড মেটাবলিজম থাকে তাদের ক্ষেত্রে। এরপরে আর যেগুলো সেল ওয়াল সিনথেসিসের মধ্যে আর কারা কারা থাকছে? ফসফোমাইসিন থাকছে, দ্যাট ইনহিবিটস দ্য ইনোল পাইরুভেট ট্রান্সফারেজ। ব্যাসিট্রাসিন থাকছে, দ্যাট ইনহিবিট দ্য ব্যাকটোপ্রেনল ডিফসফোরিলেশন,
অ্যান্ড সাইক্লোসেরিন থাকছে। সাইক্লোসেরিন কি করছে? অ্যালানিন রেসমেস অ্যান্ড অ্যালানিন লাইগেজ এটাকে ইনহিবিট করছে। তা বিটা ল্যাকটাম ছাড়াও আরও তাহলে কয়েকটা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ তাহলে আছে। তাহলে একটা ফসফোমাইসিন, একটা বিটা ল্যাকটাম, একটা ব্যাসিট্রাসিন, আর এটা হচ্ছে কি থাকছে কি বলে ভ্যাঙ্কোমাইসিন আর সাইক্লোসেরিন। দিস আর দ্য আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস। আর এদিকে রয়েছে ড্যাপ্টোমাইসিন, দ্যাট ইজ এ লাইপোপেপটাইড, ইট অ্যাক্টস এগেইনস্ট দ্য এমআরএসএ অ্যান্ড ভিআরএসএ and penicillin, sometimes penicillin resistant pneumococci, and it also produce significant effect when bacteria develops or organism develops resistance against linezolid group of drug and streptogramine group of drug. ঠিক আছে, সেখানে ড্যাপ্টোমাইসিন ইউজ করা যেতে পারে, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে ড্যাপ্টোমাইসিন শুড নট বি ইউজড বিকজ অফ ইট ইন্টারাক্টস উইথ দ্য পালমোনারি সারফেক্ট্যান্ট and they got inactivated. Myopathy is the limiting side effect. ঠিক আছে, মায়োপ্যাথি ইজ দ্য, যখন মায়োপ্যাথি হয়ে যাবে তখন আর বেশি ইউজ না করাই ভালো। ঠিক আছে, আচ্ছা, টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফিউ অ্যান্টিবায়োটিক্স। দোজ অ্যান্টিবায়োটিক্স আর ইউজড লেস কমনলি, খুব একটা বেশি ইউজ হয় না, কম ইউজ হয় বিকজ অফ ভেরিয়াস রিজনস। Why these antibiotics are less commonly used? Name some antibiotics which inhibits the protein synthesis. আচ্ছা, যে অ্যান্টিবায়োটিক গুলো আজকে ডিসকাস হবে that are used less likely and less commonly. There are various reasons why these antibiotics are used less likely and less commonly. Some have very high toxicity or very high side effect. Some have very low therapeutic index, and low therapeutic range. What is therapeutic index and therapeutic range? বলতে পারবি কেউ? What is therapeutic index and what is therapeutic range? Therapeutic index কাদের দেখা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স কাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়? হিউম্যানের উপর করা হয় না অ্যানিমালসের উপরে করা হয়? অ্যান্ড হোয়াই নট জাস্টিফাই? হিউম্যানদের উপর করা হয়। লেথাল ডোজ দিয়ে হিউম্যানের উপর করা হয়। লেথাল ডোজ মিডিয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ LD50? LD50 মিডিয়ান লেথাল ডোজ, যে ডোজে যতগুলো এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, যে এক্সপেরিমেন্টাল পপুলেশন, নাম্বার অফ এক্সপেরিমেন্টাল পপুলেশন থাকবে, তার 50% উইল বি ডেড। তাহলে এটা হিউম্যানের উপর করা হবে? তাহলে LD50 এটা অ্যানিমালসের উপরই দেখা হয়। ঠিক আছে, থেরাপি। আর হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? হোয়াট ইজ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম না, গ্রাফ তো আছে, সবেরই গ্রাফ আছে, মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ থেরাপিউটিক রেঞ্জ? মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, সেটা একটা জায়গা থেকে শুরু হবে। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট, কোনো একটা ড্রাগ, সেটা আমি কোনো একটা কিছুর জন্য ইউজ করছি, মেবি দ্যাট মে বি দ্য অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দ্যাট মে বি দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক এফেক্ট থেকে শুরু হবে। আর রেঞ্জ, তার মানে একটা উইন্ডো থাকবে, সেই উইন্ডোটার আরেক দিকে কে থাকবে? ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল বা ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, যে অ্যাডভার্স এফেক্টের ম্যাক্সিমামটা আমরা টলারেট করতে পারবো, দ্যাট ইজ পসিবল। এই রেঞ্জটা হচ্ছে থেরাপিউটিক রেঞ্জ। আর আরেকটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স, লো থেরাপিউটিক ইন্ডেক্স, হাই থেরাপিউটিক ইন্ডেক্স, দ্যাট ইজ LD50 বাই ED50, মিডিয়ান লেথাল ডোজ বাই মিডিয়ান এফেক্টিভ ডোজ। আর মিডিয়ান মিনস 50%-এর এদিক ওদিক। তাহলে এদের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগের থাকবে লো থেরাপিউটিক ইন্ডেক্স থাকতে পারে, কারোর থাকতে পারে হাই টক্সিসিটি। আচ্ছা, সাইড এফেক্ট আর টক্সিসিটির মধ্যে পার্থক্য কি? আমি তো টক্সিসিটি বললাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইড এফেক্ট অ্যান্ড টক্সিক এফেক্ট? কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো ইনিশিয়ালি খুব ভালো রেসপন্স ছিল, পরবর্তীকালে তাদের এগেনস্টে র্যাপিডলি এমার্জেন্সি রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তার জন্য তারা ইউজ করা হয়নি, কিন্তু আবার রিসার্জেন্স হয়েছে ডিউ টু ভ্যারিয়াস রিজনস।
অথবা আগে সিস্টেমিক্যালি ইউজ করা হতো, এখন দেখলো টপিক্যালি ইউজ করা হয়। এখন আর সিস্টেমিক্যালি ইউজ করা হয় না ডিউ টু হেভি সাইড এফেক্টস। টক্সিক এফেক্টস বলতে পারলি না, তাই তো? থেরাপিউটিক ডোজের বাইরে যেটা হয়, ওপরে যেটা হয়, সেটা হচ্ছে টক্সিক ডোজ। দ্যাট ইজ, সেটা ফার্মাসিউটিক্যাল ডোজের মধ্যে পড়ে না। ফার্মাসিউটিক্যাল ডোজের ওপরে গেলে টক্সিক ডোজ। যখন কেউ কোনো কিছু সুইসাইডাল অ্যাটেম্প করছে, কোনো একটা ড্রাগস প্রচুর পরিমাণে নিয়ে, তখন সেটা যদি থেরাপিউটিক ডোজের অনেক ওপরে চলে যায়, তখন সেটা টক্সিক ডোজ। যেমন প্যারাসিটামল দিনে 650 মিলিগ্রাম 4 টাইমস 2600 মিলিগ্রাম পার ডে, একটা নর্মাল অ্যাডাল্ট ঠিক আছে, কিন্তু তার যদি হেপাটিক ফেলিওর থাকে তখন ডোজ রিডিউস হবে। তখন সে যদি অনেক বেশি পরিমাণে নিয়ে নেয়, দ্যাট ক্যান প্রডিউস সাম টক্সিক এফেক্ট। তখন সেটা তার থেরাপিউটিক ডোজের মধ্যে ছিল না, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে সাইড এফেক্ট আর টক্সিক এফেক্টসের মধ্যেও কিছু পার্থক্য আছে। নোমেনক্লেচারগুলো আলাদা, মানে দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট মিনিং। ঠিক আছে? তাহলে ফার্স্ট যে ড্রাগটা বলবো সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যাঙ্কোমাইসিন। ভ্যাঙ্কোমাইসিন, ইট ইজ এ প্রোটিন সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। It is a cell wall synthesis inhibitor drug. It has very low therapeutic index. Low therapeutic index, low therapeutic range. ঠিক আছে? ভ্যাঙ্কোমাইসিন হচ্ছে কি বললাম? সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের নাম বলতে পারবি? এটা তো কমন রে। বিটা ল্যাকটান্স। বিটা ল্যাকটান্সের মধ্যে কি কি আছে? পেনিসিলিন আর কার্বাপেনাম আর আরেকটা সেফালোস্পোরিন। These are the 4 beta-lactam antibiotic. These are the all contains the beta-lactam ring, and they inhibit the cell wall synthesis. By how? What is the mechanism of action of penicillin? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ইনহিবিট করলে তাহলে পেনিসিলিনটা বাইন্ড করবে কোথায়? What is the mechanism of action of penicillin? It inhibits some cell wall synthesis enzyme that inhibits the transpeptidase enzyme that producing the cross-linking within the cell wall. তাহলে আর এটা হচ্ছে ক্রস লিঙ্কিংটা প্রিভেন্ট করছে। আর ভ্যাঙ্কোমাইসিন প্রিভেন্টিং দ্য পেপটাইড চেইন ইলংগেশন ভায়া দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ। ভ্যাঙ্কোমাইসিন এই ট্রান্সগ্লাইকোসাইলেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ভ্যাঙ্কোমাইসিন ইনহিবিট দ্য এনজাইম ট্রান্সগ্লাইকোসাইলেজ অ্যান্ড ইনহিবিট দ্য পেপটাইড চেইন ইলংগেশন। ঠিক আছে? আর ইট হ্যাজ ভেরি লো থেরাপিউটিক ইন্ডেক্স। ইট ইজ ইউজড প্যারেন্টেরালি, মোস্টলি প্যারেন্টেরালি, অ্যান্ড দুই একটা এক্সেপশন আছে যেখানে ইট ইজ ইউজড ওরালি। ইন কেস অফ কোথায় কোথায় ইউজ করা হয়? জেনারেলি MRSA। MRSA means methicillin resistant Staphylococcus aureus। MRSA ইনফেকশনে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল কি করে? অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া caused by Clostridium difficile, সেটাকে কি বলা হয়? সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস এটাকে তৈরি করে। এটা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইলটা তৈরি করে। তাহলে এটা হচ্ছে এখানে ইউজ করেছে ক্লস্ট্রিডিয়াম জেইকেইয়াম, দ্যাট ইজ অলসো এ অ্যানাদার স্ট্রেইন অফ ক্লস্ট্রিডিয়াম, সেটাকে ইউজ করছে। আর কোথায় ইউজ করছে? পেনিসিলিন রেজিস্ট্যান্ট নিউমোকক্কাই। পেনিসিলিনের এগেনস্টে রেজিস্ট্যান্স যে সমস্ত নিউমোকক্কাই দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর কোথায় ইউজ করা হচ্ছে? টু সাম এক্সটেন্ট পেনিসিলিন রেজিস্ট্যান্স পেশেন্টস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে পেনিসিলিন রেজিস্ট্যান্সে হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াস ডেভেলপিং দ্য রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য পেনিসিলিন, তখন ভ্যাঙ্কোমাইসিন মে বি ইউজড। আর কিছু কিছু ক্ষেত্রে নেইজেরিয়ার এগেনস্টে ইউজ করা হয়।
আর কোথায় ইউজ করা, ব্যাকটেরয়েড ডিপথেরয়েডসের ক্ষেত্রে কিছু কিছু সময় ইউজ করা হয়, ঠিক আছে। আর এন্টেরোকক্কাসের ক্ষেত্রে ইউজ করা হয়, এন্টেরোকক্কাস। প্যারেন্টেরালি ইউজ করা হয়, প্যারেন্টেরালি ইউজ করা মানে আইভিতে ইউজ করা হয়, আইভি রুটে ইউজ করা হয়। আর কোথায় ওরালি সামটাইমস কোন ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইট ইজ এ ডিজিজ অফ ইন্টেস্টাইন। তাহলে ওরালি যদি ভ্যাঙ্কোমাইসিন দেওয়া হয় তাহলে সেখানে মোর কনসেন্ট্রেশনটা রিচ করতে পারে, সেই জন্য সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস বা ক্লস্ট্রিডিয়াল ডিফিসিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ইট ইজ ইউজড সামটাইমস ওরালি। হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট? সাইড এফেক্ট কী হতে পারে, যদি খুব র্যাপিড আইভি দেওয়া হয় তাহলে বলা হয় রেড ব্যান্ড সিনড্রোম হয়। ভ্যাঙ্কোমাইসিনের ক্ষেত্রে দ্যাট ইজ দ্য রেড ব্যান্ড সিনড্রোম। হোয়াট ইজ রেড ব্যান্ড সিনড্রোম? তার মানে সেখানে রেড ব্যান্ড মানে সেখানে ভ্যাসোডাইলেটেশন হয়। হিজ ভ্যাঙ্কোমাইসিন রিলিজিং ইনডিউসিং দ্য রিলিজ অফ হিস্টামিন অ্যান্ড হিস্টামিন প্রডিউসিং দ্য ভ্যাসোডাইলেটেশন অ্যান্ড দ্যাট লিডস টু রেড ব্যান্ড সিনড্রোম। অ্যানাদার অ্যান্টিবায়োটিক, আর এদের ক্ষেত্রে টক্সিসিটি কি হতে পারে, এটা হলো একটা। আর কি হতে পারে, ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড ইট ইজ ওটোটক্সিক ড্রাগ অ্যান্ড নেফ্রোটক্সিক ড্রাগ, মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে। আর কোথায় নেফ্রোটক্সিক ড্রাগ, তার মানে যাদের ক্ষেত্রে রেনাল ফেলিওর পেশেন্ট থাকবে বা সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভ্যাঙ্কোমাইসিন ইউজ শুড বি জুডিসিয়াস, সেখানে দেখে শুনে ইউজ করা উচিত, ডোজ শুড বি রিডিউসড, ঠিক আছে। এরকম আর কি অ্যান্টিবায়োটিক আছে, টেইকোপ্ল্যানিন, দ্যাট ইজ অলসো অ্যাক্ট বাই সিমিলার মেকানিজম, ভ্যাঙ্কোমাইসিনের মতোই অ্যাক্ট করে, যে দ্যাট ইজ ইনহিবিট দ্য glycosylase enzyme and peptide chain elongation of the cell wall, bacterial cell wall, ঠিক আছে। তবে এদের ক্ষেত্রে রেড ব্যান্ড সিনড্রোম এবং ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এগুলো খুব একটা হয় না, টেইকোপ্ল্যানিন সেরকম অ্যান্টিবায়োটিক। ভ্যাঙ্কোমাইসিনের মতো আরও যে সমস্ত অ্যান্টিবায়োটিক এখন রিসেন্টলি ডেভেলপ করছে, দ্যাট ইজ অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন। অরিটাভ্যানসিন, টেলাভ্যানসিন অ্যান্ড ড্যালবাভ্যানসিন, এরপরে আরও অনেক ভ্যানসিন বেরিয়েছে। দিস সিমিলার মেকানিজম অফ অ্যাকশন সিমিলার, অ্যান্ড all three antibiotics are act against MRSA, methicillin resistant staphylococcus aureus। তাহলে MRSA এর এগেইনস্টে কারা কারা কাজ করে, ভ্যাঙ্কোমাইসিন কাজ করে, আর কারা কারা, টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন, এগুলো সবাই কাজ করে, ঠিক আছে। টেলাভ্যানসিন, অরিটাভ্যানসিন, ড্যালবাভ্যানসিন। টেইকোপ্ল্যানিনের যেটা সুবিধা, টেইকোপ্ল্যানিন ইট ইজ এ লঙ্গার হাফ লাইফ, ইট হ্যাজ অ্যারাউন্ড হাফ লাইফ অফ 45 to 70 hours। আর ড্যালবাভ্যানসিন, দ্যাট ইজ অ্যান antibiotic that act against MRSA and VRSA. MRSA means methicillin resistant staphylococcus aureus and VRSA means vancomycin resistant staphylococcus aureus। এই দুটোর এগেইনস্টে ড্যালবাভ্যানসিন কাজ করে। আর এদের ক্ষেত্রে একটা সুবিধা কি, ইট ক্যান বি ইউজড ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স উইকলি ডোজ ইউজ করা হয় ড্যালবাভ্যানসিনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন অ্যান্ড এই টেইকোপ্ল্যানিন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক। এরপর যেটা আসবে সেটা হচ্ছে লিঙ্কোস্যামাইড অ্যান্টিবায়োটিক। লিঙ্কোস্যামাইডসের মধ্যে কারা আছে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন, এই যে এদের লিঙ্কোস্যামাইড গ্রুপটা, সেটার অ্যাক্টিভিটি বা মেকানিজম অফ অ্যাকশন সিমিলার টু ম্যাক্রোলাইড গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক। ম্যাক্রোলাইড নাম বলতে পারবি তুই একটা ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্সের? এই ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক একটা নাম বলতে পারবি, বলো। অ্যাজিথ্রো, এরিথ্রো, রক্সিথ্রো, ক্ল্যারিথ্রো, দিস আর দ্য 4 commonly used macrolide antibiotic. Macrolide antibiotic, how they act? This inhibit the protein synthesis of the bacteria. Protein synthesis inhibitor কিভাবে করে? Protein synthesis inhibitor গুলো ব্যাকটেরিওস্ট্যাটিক হয় না ব্যাকটেরিওসাইডাল হয়? Bacteriostatic, but aminoglycoside is bactericidal. All protein synthesis inhibitor are bacteriostatic except aminoglycosides, these are bactericidal. And all protein synthesis, cell wall synthesis inhibitor drugs are bactericidal. তা ভ্যাঙ্কোমাইসিন এইগুলো যেগুলো ছিল সেগুলো সব হচ্ছে ব্যাকটেরিওসাইডাল। পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপরে যেগুলো বললি, মনোব্যাকটাম, কার্বাপেনাম, দিস আর অল ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক্স।
clindamycin, clindamycin and lincomycin from the group of lincosamides. These are protein synthesis inhibitor. They have the similar mechanism of action like macrolide group of antibiotics. Macrolide ki kore? Macrolide there is a protein synthesis এর দুটো সাইড থাকে, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডাল সাইটস, একটা অ্যাকসেপ্টর সাইট, একটা পেপটাইডাল সাইটস। ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, এই তিনটে এমএলএস, ম্যাক্রোলাইড, লিক্লোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিন, সিমিলার মেকানিজম অফ অ্যাকশন, যদিও দেওয়ার বাইন্ডিং সাইটস ডিফার্স। ঠিক আছে, এরা ন্যাসেন্ট যে পেপটাইড চেনটা সেটা পি সাইড থেকে এ সাইড মানে পেপটাইডিল সাইড থেকে অ্যাকসেপ্টর সাইডে ফিরে যেতে বাধা দেয়। This inhibits the translocation of elongating peptide chain from the peptidyl site to acceptor site. P site থেকে A site, peptidyl site to acceptor site. ঠিক আছে, যেতে ইনহিবিট করছে। ঠিক আছে, তাহলে এটা কি করছে? তাহলে ম্যাক্রোলাইড, লিঙ্কোসামাইড অ্যান্ড স্ট্রেপ্টোগ্রামিনের সিমিলার মেকানিজম অফ অ্যাকশন থাকছে। ঠিক আছে, ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন কোথায় ইউজ করা হয়? ক্লিন্ডামাইসিন অ্যান্ড ক্লিন্ডামাইসিন কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে গ্রাম বলছি অ্যানারবস এর ক্ষেত্রে ইউজ করা হয়। ব্যাকটেরয়েডস অ্যান্ড প্রোপিয়ন ব্যাকটেরিয়াম। প্রোপিয়ন ব্যাকটেরিয়াম কি করে? অ্যাকনে, দ্যাট এটার এগেনস্টে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। যাদের ব্রণর সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেকে কিন্তু ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে প্রোপিয়ন ব্যাকটেরিয়াম, ব্যাকটেরয়েডস এদের ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। ঠিক আছে, সিভিয়ার ইনভ্যাসাইভ গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? টক্সোপ্লাজমা গন্ডি, টক্সোপ্লাজমোসিস যেটা করে টক্সোপ্লাজমা গন্ডি। আরেকটা কোথায় ইউজ করা হয়? কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হয়, দ্যাট ইজ ইন কেস অফ এইডস পেশেন্ট। এইডস পেশেন্টদের তার মধ্যে একটা হচ্ছে অপরচুনিস্টিক নিউমোনিয়া হয়, দ্যাট ইজ কজড বাই নিউমোসিস্টিস জাইরোভ্যাসি অ্যান্ড প্রিভিয়াসলি ইট ওয়াজ কল্ড নিউমোসিস্টিস কার্নি। নিউমোসিস্টিস জাইরোভ্যাসি ইনডিউস নিউমোনিয়া, তাদের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? করাইনি ব্যাকটেরিয়াম। করাইনি ব্যাকটেরিয়াম কি করে? ডিপথেরিয়ার এগেনস্টে কিছু সময় ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়? actinomyces and nocardia. Actinomyces and nocardia. It is also a second line drug in the treatment of the tuberculosis. Clindamycin is a second line drug in the treatment of the tuberculosis. ঠিক আছে, আর ক্লিন্ডামাইসিন একটা ড্রাগ যেটা কি করে, যেটা এই যে সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল ইনডিউসড সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস ইনফেকশনটা করে, তার মানে সুপার ইনফেকশন একটা তৈরি করছে। ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন। ক্লিন্ডামাইসিন ইজ দ্য ওয়ান অফ দ্য কমনেস্ট রিজন অফ প্রডিউসিং সিউডোমেমব্রেনাস এন্টেরোকোলাইটিস। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে কমন যে সাইড এফেক্ট হয় দ্যাট ইজ দ্য হেপাটিক ডিসফাংশন। ক্লিন্ডামাইসিন কিছু কিছু ক্ষেত্রে হেপাটিক ডিসফাংশন করে। ক্লিন্ডামাইসিন অ্যান্ড লিঙ্কোমাইসিন যেটা আছে, দিট ইজ দ্য লিঙ্কোসামাইডস। এরপর যে ড্রাগটা আসবে সেটা হচ্ছে অক্সাজোলিডাইনন গ্রুপ। অক্সাজোলিডাইনন গ্রুপ, আর এই গ্রুপের ড্রাগ হচ্ছে লিনেজোলিড। লিনেজোলিড ইজ এ ড্রাগ কামস ফ্রম দ্য গ্রুপ অক্সাজোলিডাইনন। ঠিক আছে, এটা কি করে? ইট বাইন্ডস উইথ দ্য 23S fraction of 50S ribosome. 23S fraction of 50S ribosome and inhibit the initiation of protein synthesis. Protein synthesis শুরু করতেই এটা বাধা দেয়। কার সাথে বাইন্ড করে? 23S fraction of the 50S ribosome. S মানে কি? What does mean? What 50S ribosome? S মানে কি? 50S ribosome, 80S ribosome. What is the meaning of S? Vedberg unit. তাহলে 50S এটাই
এখানে ইনহিবিট দ্য প্রোটিন সিনথেসিস, ইট ইজ এ প্রোটিন সিনথেসিস। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। দেখো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি, আগের দিন আমি তোমাদের শুরু করেছিলাম ডিটারমিনেন্ট ও ম্যাট্রিক্সের, ডিটারমিনেন্টের ফার্স্ট পার্ট। তো আজকে আমি সেকেন্ড পার্ট শুরু করছি। তো আমি ফার্স্ট পার্টে কি করেছিলাম, কিভাবে একটা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করা হয় সেটা দেখিয়েছিলাম, আর কি ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে আমি একটা ডিটারমিনেন্ট লিখেছি। এখন আমি কি করব, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। তো আমি কিভাবে বের করব, দেখো আমি ডিটারমিনেন্টটা ফার্স্ট অপারেশন কি করছি, আমাকে প্রথমে চেষ্টা করতে হবে কিভাবে আমি এটাকে ছোট করতে পারি যাতে আমার ক্যালকুলেশনে কি হয়, সুবিধা হয়। তাহলে আমি ফার্স্ট অপারেশন কি করছি, r3 ড্যাশ সমান কি করছি r3 প্লাস r2। আমি যদি r3 সমান r3 প্লাস r2 করে তাহলে কি হবে, আমার r1 সেম থাকবে 1 মাইনাস 2 3 2 মাইনাস 1 4, এটা আমার কি হচ্ছে মাইনাস 2 প্লাস 2 3 মাইনাস 1 1 প্লাস 4। তাহলে আমার কি হচ্ছে 1 মাইনাস 2 3 2 মাইনাস 1 4, এটা আমার 0 হয়ে যাচ্ছে। 3 মাইনাস 1 সমান হচ্ছে 2 আর 1 প্লাস 4 সমান হচ্ছে 5। এবার আমি এক্সপ্যান্ড করব। আমি এক্সপ্যান্ড কার ইয়েতে করছি, কলাম সরি r3, কারণ কি r3 এর একটা এলিমেন্ট আমার 0 হয়ে গেছে, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তো দেখো প্রথমে আমি 0 ইনটু আমি কি করছি, এই ডিটারমিনেন্টটা করছি। তাহলে এই রো আমার বাদ যাবে আর এই কলাম বাদ যাবে, তাহলে আমার কি থাকছে মাইনাস 2 3 মাইনাস 1 4। মাঝের টার্মটা আমার কি আসবে মাইনাস 2। তাহলে আমার এই কলাম বাদ যাবে আর এই রো বাদ যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে 1 3 2 4 প্লাস 5। দেখো আমার এই কলাম বাদ যাচ্ছে আর এই রো বাদ যাচ্ছে, তাহলে আমার কি থাকছে 1 মাইনাস 2 2 মাইনাস 1। তাহলে আমার এই টার্মটা কি 0 হয়ে যাচ্ছে, কারণ 0 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি আমার 0 হয়ে যায়। তাহলে মাইনাস 2, তাহলে দেখো 4 ইন্টু 1 কত হয় 4 মাইনাস 3 ইন্টু 2 কত হয় 6 প্লাস 5। তাহলে 1 ইন্টু মাইনাস 1 কত হচ্ছে মাইনাস 1। তাহলে এই মাঝের টার্মটা আমার মাইনাস থাকছে, মাইনাস 2 ইন্টু মাইনাস 2 সমান কত হচ্ছে মাইনাস 4। তাহলে এটা হচ্ছে আমার মাইনাস 2 ইন্টু কত মাইনাস 2 প্লাস 5 ইন্টু কত হচ্ছে মাইনাস 1 প্লাস 4। তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 কত হচ্ছে প্লাস 4 প্লাস 5 ইন্টু কত হচ্ছে 3, কারণ মাইনাস 1 প্লাস 4 করলে কত হয় 3 হয়। তাহলে আমার কি আসছে 4 প্লাস 15, তাহলে 4 প্লাস 15 সমান হচ্ছে কি 19। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি 19। এবারে আমাদের নেক্সট অঙ্ক, আমাদেরকে এই ডিটারমিনেন্টটা সলভ করতে হবে। তাহলে আমরা কি জানি যে এখানে ওমেগা হচ্ছে, ওমেগা ইজ এ কমপ্লেক্স রুট অফ cube unity. Since omega is a complex root of cube unity, তো আমরা কি লিখতে পারি, শো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে দেখো আমার ম্যাথটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 1। তাহলে আমি যদি একটা কলাম বা একটা রোতে যদি আমি এটা আনতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে আমার একটা কলাম বা কি একটা রো 0 হয়ে যাবে। তাহলে আমার ক্যালকুলেশনটা করতে কি হবে, ইজি হবে। তাহলে আমি কিভাবে আনবো, আমাকে কি অপারেশন করতে হবে, দেখো আমি কি করছি
R1 ড্যাশ সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমি যদি R1 ড্যাশ সমান R1 প্লাস R2 করি তাহলে কি হবে, আমার কি আছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আর সেকেন্ড টার্মটা কি হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1। এবার থার্ড টার্মটা কি হবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1। আমি রো 2 যেমন আছে সেরকমই লিখবো, ওমেগা ওমেগা স্কয়ার, আর এটা আমার হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার 1 1। তাহলে দেখো আমরা কি দেখেছি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তাহলে দেখো এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার আছে। তাহলে আমি একটু জাস্ট পরেরটা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। এটা আমি যেমন আছে সেরকম লিখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1 তো প্লাস আছে, তো আমি তো আগে পরে করে নিতেই পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার। থার্ডটাকে আমি তাই লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার। আমার সেকেন্ড টার্ম যেমন আছে আমি সেরকমই লিখবো ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার 1 1। 1 প্লাস ওমেগা স্কয়ার এই জায়গায় আমি কি বসাতে পারি 0। তাহলে আমার রো 1 এর প্রত্যেকটা এলিমেন্ট আমার 0 হয়ে যাচ্ছে, 0 0 0। ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার 1 1। তাহলে দেখো একটা রোতে যদি আমার প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়, আমি যদি এই রো 1 এর সাপেক্ষে যদি আমি এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, আমার 0 আসবে। কারণ 0 এর সাথে আমি যাকেই মাল্টিপ্লাই করব সেটাই আমার 0 হবে। তাহলে আমার পুরো ডিটারমিনেন্টের আমার ভ্যালু কি হবে, দেখো আমাদের নেক্সট অঙ্ক এটা, এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট অপারেশন করছি R2 ড্যাশ সমান R2 প্লাস R3, এটা আমরা করছি ফার্স্ট অপারেশন। তাহলে R1 যেমন আছে আমি সেরকমই লিখবো x y z। তাহলে R2 ড্যাশ সমান আমি কি করেছি R2 প্লাস R3, তাহলে মাইনাস x প্লাস x y প্লাস y, এটা আমার হচ্ছে z প্লাস z। R3 যেমন আছে আমি সেরকমই লিখবো মাইনাস x মাইনাস y z। তাহলে আমার কি আসছে x y z। মাইনাস x প্লাস x হচ্ছে 0, y প্লাস y 2y, আর z প্লাস z হচ্ছে 2z। এটা আমি যেমন আছে সেরকমই লিখবো মাইনাস x মাইনাস y z। এবার আমি নেক্সট অপারেশন কি করব, R3 ড্যাশ সমান R3 প্লাস R1। তাহলে দেখো আমি ফার্স্ট রো যেমন আছে সেরকমই লিখছি x y z। সেকেন্ড রো যেমন আছে আমি সেরকমই লিখছি 0 2y 2z। থার্ড রো আমি কি করেছি R3 ড্যাশ সমান R3 প্লাস R1। তাহলে R3 আমার হচ্ছে মাইনাস x প্লাস R1 প্লাস x, এটা আমি লিখছি মাইনাস y প্লাস y, এটা আমি লিখছি z প্লাস z। তাহলে
তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার ডিটারমিনেন্টটা কি হচ্ছে, x y z 0 2y 2z -x + x আমার 0 হয়ে যাচ্ছে, -y + y 0 আর z + z হচ্ছে 2z। এবার আমি এক্সপ্যান্ড করছি, আমি এক্সপ্যান্ড কার সাপেক্ষে করব, r3, কারণ r3 এর আমার দুটো এলিমেন্টই 0, তাহলে 0 0 এর সাথে আমি যাকেই গুণ করব সেটাই হবে 0 -0 প্লাস 2z, এটা আমার আসছে x y 0 2y। তাহলে আমার হচ্ছে 2z, আমি এটা যদি গুণ করি তাহলে হবে 2xy মাইনাস 0 ইন্টু y, আমার 0 হবে, 0 কে যার সাথে গুণ করবো আমার 0 হয়, তাহলে 2z ইন্টু 2xy, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4xy z। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করলে আমার ভ্যালু আসছে কত, 4xy z। দেখো আমাদের নেক্সট অঙ্ক, এতক্ষণ আমরা কি করছিলাম, ডিটারমিনেন্টের ভ্যালু বের করছিলাম। এখানে কিন্তু আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু বলেই দিয়েছে, আমার ম্যাথটা কি দিয়েছে, ইফ এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় দেন x সমান কত, আমাদেরকে কি বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো আমি প্রথমে ডিটারমিনেন্টটা লিখি, 2 + x 1 1 3 + x 2 1 4 + x 3 - 1, এটা সমান আমাকে বলেছে ইকুয়াল টু 0। তাহলে আর আমি কি অপারেশন করছি, c1 ড্যাশ সমান c1 মাইনাস c2, তাহলে c1 ড্যাশ আমি কলম ধরে করছি, তাহলে 2 + x মাইনাস কি c2 -1 3 + x -2 4 + x -3, আমি কলাম 2 যেমন আছে সেরকমই লিখবো, 1 2 3 1 1 -1, এটা ইকুয়াল টু 0। और 2 - 1 সমান ইকুয়াল টু 1 + x, 3 - 2 ইকুয়াল টু 1 + x, 4 - 3 ইকুয়াল টু 1 + x, এটা আমার সেম থাকছে 1 2 3 1 1 -1, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো ফার্স্ট কলামে আমার প্রত্যেকটা একই টার্ম আছে 1 + x, তাহলে 1 + x কে আমি কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি। আগের দিন আমরা ডিটারমিনেন্টের প্রপার্টিকে দেখেছিলাম, যদি কোনো কমন ফ্যাক্টর মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কমন নিয়ে ডিটারমিনেন্টের বাইরে বের করে দিতে পারি। তাহলে আমি এখানে 1 + x কমন নিচ্ছি, 1 + x, তাহলে কমন নিলে আমার এটা কত থাকে, 1 1 1 1 2 3 1 1 -1, এটা আমার ইকুয়াল টু 0। তাহলে আমার কি হলো, 1 + x 1 1 1 1 2 1 1 3 -1, এটা আমার ইকুয়াল টু 0। তাহলে আমি কি লিখতে পারি, আর 1 + x সমান, আমি এই টার্মটাকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমার কি হবে 0
ডিভাইডেড বাই এই ডিটারমিনেন্টটা 1 1 1 1 2 1 1 3 -1। তাহলে 0 কে যদি আমি কোনো কিছুকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়, সেটার ভ্যালু 0 আসে। তাহলে 1 + x সমান 0, কারণ 0 কে কোনো কিছু দিয়ে ডিভাইড যাই দিয়ে আমরা ডিভাইড করি তার ভ্যালু 0 আসে। তাহলে আমি কি পাচ্ছি 1 + x সমান 0, x সমান -1। তাহলে আমার x এর ভ্যালু কত, -1। তাহলে এইভাবে এই ম্যাথটা আমরা সলভ করলাম। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, ইফ ইচ এলিমেন্ট অফ এ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট উইথ ভ্যালু a, তাহলে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট যার ভ্যালু কি বলেছে a ইজ মাল্টিপ্লাইড বাই 3। এই থার্ড অর্ডার ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন দ্য ভ্যালু অফ নিউলি ফর্ম ডিটারমিনেন্ট ইজ, তাহলে যে নিউলি ডিটারমিনেন্টটা ফর্ম হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করার পর ইচ এলিমেন্টকে, তার ভ্যালু কি হবে। এখানে আমাকে 4টে অপশন দিয়েছে, তাহলে এসো আমরা ম্যাথটা করে দেখি কি ভ্যালু হয়। তাহলে আমাদের কি বলেছে, এ হচ্ছে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কনসিডার করছি। থার্ড অর্ডার ডিটারমিনেন্ট মানে কি, যার রো সংখ্যা হচ্ছে 3 এবং কলাম সংখ্যা হচ্ছে 3, তাহলে তাকেই আমরা কি বলছি, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। তাহলে আমি কি লিখছি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এরপরে কি করতে বলেছে, মাল্টিপ্লাই বাই 3, মানে প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে বলেছে। তাহলে আমি কি লিখছি, each element of the determinant is multiplied by 3, then আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন কি আমার ডিটারমিনেন্ট আর a থাকবে, আমার ডিটারমিনেন্ট তো পাল্টে যাবে। তাহলে আমি সেটাকে কি ধরে নিচ্ছি, a ড্যাশ। তাহলে a ড্যাশ সমান কত, 3a1 3b1 3c1 3a2 3b2 3c2 3a3 3b3 3c3। তাহলে দেখো এই ডিটারমিনেন্টটাকে আমি প্রত্যেকটা ইচ এলিমেন্টকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমি আগের দিন ডিটারমিনেন্টের প্রপার্টিতে কি বলেছিলাম, যে কোনো একটা রো বা কোনো একটা কলামের যদি প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি একটা কমন ফ্যাক্টর মাল্টিপ্লাই হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে কমন নিয়ে বাইরে বের করে দিতে পারি। তাহলে দেখো আমি যদি রো ওয়াইজ ধরি, তাহলে রো 1 এ কি আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার 3 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আমি 3টাকে কি বাইরে বের করে দিলাম। তাহলে 3 ইনটু, তাহলে আমার ডিটারমিনেন্টটা এখন কি হবে, a1 b1 c1। দেখো সেকেন্ড রোতেও আমার তাই প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার 3 মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে আমি 3টাকে আবার কমন নিয়ে কি লিখতে পারি, a2 b2 c2। দেখো থার্ড কলামে আমার কি সেম প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার 3 মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে আমি 3 বাইরে বের করে দিলাম। তাহলে আমার কি হচ্ছে, a3 b3 c3। তাহলে দেখো 3 ইনটু 3 তাহলে কত আমার হচ্ছে, 3 ইনটু 3 9, 9 ইনটু 3 কত হচ্ছে 27। তাহলে এটাই তো আমার a সমান, কারণ আমি a যে ডিটারমিনেন্টটা ধরেছিলাম তার ভ্যালু তো এটাই ছিল, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তাহলে কি আমি লিখতে পারি 27a। তাহলে আমার রাইট অ্যান্সার কি 27a। তাহলে আমরা একটা যদি থার্ড অর্ডার ডিটারমিনেন্টের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে যে আমার নিউলি যে ডিটারমিনেন্ট ফর্ম হয় সেটার ভ্যালু এর 27 গুণ, সেজন্য আমার অ্যান্সার হয়েছে 27
দেখো আমাদের নেক্সট ম্যাথ কি দিয়েছে, আমাদেরকে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে এবং এটা সমান এটা প্রুভ করতে বলেছে। তাহলে আমাদেরকে এই ডিটারমিনেন্টের ভ্যালু এটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো ডিটারমিনেন্ট আমি প্রথমে লিখছি 1 প্লাস a 1 1 1 1 প্লাস a 1 1 1 1 প্লাস a। দেখো আমি ফার্স্ট অপারেশন আমি কি করছি, কলাম 1 c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3। তাহলে আমি কি লিখতে পারি, দেখো 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কত হচ্ছে 3 3 প্লাস a, এটা আমার সেম থাকবে। এটাও তাই 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 প্লাস a, এটা আমার সেম থাকবে 1 প্লাস a 1। এটাও তাই 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 প্লাস a, এটা আমার হচ্ছে 1, এটা 1 প্লাস a। তাহলে আমি এবার 3 প্লাস a কে আমি কমন নিতে পারি। 3 প্লাস a আমি কমন নিয়ে নিলাম, কারণ এটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়ে আছে কলাম 1 এ। তাহলে আমার কলাম 1 কি হচ্ছে 1 1 1 1 1 প্লাস a 1 1 1 1 প্লাস a। আমি পরের স্টেপ কি করছি, 3 প্লাস a আমার যেমন আছে সেরকমই থাক। আমি নেক্সট অপারেশন করছি c2 ড্যাশ সমান c2 মাইনাস c1। তাহলে c1 আমার যেমন আছে সেরকমই থাকবে 1 1 1। তাহলে দেখো 1 c2 ড্যাশ সমান আমি কি করেছি c2 মাইনাস c1, তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0। 1 প্লাস a মাইনাস 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে a 1 মাইনাস 1 সমান 0। এটা আমার সেম থাকলো 1 1 1 প্লাস a। 3 প্লাস a, আমি নেক্সট অপারেশন কি করছি c3 ড্যাশ সমান c3 মাইনাস c1। তাহলে আমি c1 যেমন আছে সেরকম লিখছি 1 1 1, c2 যেমন আছে আমি সেরকম লিখছি 0 a 0। আমি c3 ড্যাশ সমান কি লিখতে পারি, দেখো c3 ড্যাশ সমান c3 মাইনাস c1 করেছি, 1 মাইনাস 1 কত হচ্ছে 0, 1 মাইনাস 1 কত হচ্ছে 0, আর 1 প্লাস a মাইনাস 1 সমান হচ্ছে a। তাহলে হয়ে গেল। এবার আমি এক্সপ্যান্ড করব, তাহলে 3 প্লাস a আমার যেমন আছে সেরকমই থাক। তাহলে আমি রো 1 এ অ্যালং এ এক্সপ্যান্ড করছি, তাহলে 1 এই ডিটারমিনেন্ট আমার কি হলো, এই রোটা আর এই রো আর এই কলাম বাদ যাবে, তাহলে a 0 0। তাহলে দেখো 3 প্লাস a, তাহলে এটা কি হচ্ছে আমার a স্কয়ার মাইনাস 0। তাহলে আমার কত হচ্ছে 3 প্লাস a ইন্টু কত a স্কয়ার। তাহলে আমার কত হচ্ছে a কিউ প্লাস 3a স্কয়ার। তাহলে আমি এখান থেকে আমি কি কমন নেব, a কিউ। তাহলে আমি যদি a কিউ কমন নিই, তাহলে আমার কি হচ্ছে a কিউ কে আমি কমন নিলাম, তাহলে আমার এটা হচ্ছে 1 আর এটা কি হচ্ছে 3/a। তাহলে a কেটে গিয়ে কি হবে 3a স্কয়ার। তাহলে এটাই তো আমাকে প্রুভ করতে বলেছিল, a কিউ ইন্টু 1 প্লাস 3/a। তাহলে আমার প্রুফ। তাহলে দেখো আমার প্রুফ হয়ে গেল, আমার এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে a কিউ ইন্টু 1 প্লাস 3/a। দেখো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে আমাদেরকে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে এবং আমাদেরকে এই ডিটারমিনেন্টের ভ্যালু প্রুভ করতে বলেছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে দেখো আমরা কিভাবে করব। তাহলে প্রথমে আমরা ডিটারমিনেন্টটাকে লিখি। ডিটারমিনেন্টটা কি আছে 1a স্কয়ার 1b বি স্কয়ার 1c সি স্কয়ার। তাহলে আমি ফার্স্ট অপারেশন করছি r1 ড্যাশ সমান r1 মাইনাস r2। তাহলে আমি কি করছি r1 ড্যাশ সমান r1 মাইনাস r2। তাহলে 1 মাইনাস 1, তাহলে ফার্স্ট লিখছি 1 মাইনাস 1
এটা হচ্ছে a মাইনাস b, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা 1, এটা যেমন আছে আমি সেরকমই রাখবো, 1b b স্কয়ার, আর এটা হচ্ছে 1c c স্কয়ার। 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, এটা a মাইনাস b, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে আমি এটাকে জাস্ট ফর্মুলায় ভেঙে লিখছি, a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা আমি যেমন আছে সেরকমই লিখবো, 1b b স্কয়ার, 1c c স্কয়ার। তাহলে রো 1 এ দেখো a মাইনাস b আমার কমন ফ্যাক্টর, তাহলে a মাইনাস b কে আমি কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। তাহলে আমরা কি হবে, এটা 0ই থাকবে, এটা কত হবে 1, আর এটা হবে a প্লাস b। এটা আমার সেম থাকবে 1b b স্কয়ার, 1c c স্কয়ার। তাহলে এতটুকু অবধি আমি কি করলাম, আমি প্রথমে কি অপারেশন করলাম, r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, r1 এটা করার পর আমার কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমি ফর্মুলায় ভাঙলাম, a মাইনাস b ইন্টু a প্লাস b দিয়ে আমি r1 থেকে কি করলাম, টেকিং আউট a minus b from r1। তাহলে এবার আমি নেক্সট অপারেশন কি করব, দেখো আমাকে প্রুভ করতে দিয়েছে a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a। তাহলে এই ফার্স্ট পার্ট আমার চলেই এসেছে, তাহলে আমাকে বাকি দুটো পার্ট এবার আনতে হবে। তাহলে a মাইনাস b আমরা যেমন আছে আমি সেরকম রাখবো। আমি নেক্সট অপারেশন করছি, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। তাহলে এটা আমার যেমন আছে সেরকমই থাকলো, 0 1 a প্লাস b। তাহলে এখানে আমি কি করছি, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। তাহলে r2 মাইনাস r3 করলে কি হবে, 1 মাইনাস 1, এটা আমার হচ্ছে b মাইনাস c, আর এটা আমার হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা আমি যেমন আছে সেরকমই রাখবো, 1c c স্কয়ার। a মাইনাস b আমার যেমন আছে সেরকমই থাক। এখানে আমি রো 1 যেমন আছে সেরকম লিখবো, 1 0 1 a প্লাস b, 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, এটা b মাইনাস c, আর এটাকে আমি ফর্মুলায় ভাঙছি। কি হবে আমার ফর্মুলায় ভাঙলে, b মাইনাস c ইন্টু b প্লাস c। b স্কয়ার মাইনাস c স্কয়ারের ফর্মুলা কি, b মাইনাস c ইন্টু b প্লাস c। রো 3 আমার যেমন আছে আমি সেরকমই লিখছি, 1c c স্কয়ার। তাহলে এবার আমি কি করব, আমি রো 2 থেকে b মাইনাস c কমন নেব। তাহলে এখানে আমার a মাইনাস b, আর আমি কি কমন নিচ্ছি, b মাইনাস c। দেখো রো 2 তিনটা এলিমেন্টের সাথে b মাইনাস c মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে আমি যদি কমন নিই তাহলে কি হচ্ছে, এটা আমার যেমন আছে সেরকমই থাকবে, 0 1 a প্লাস b, 0 1 এটা আমার হচ্ছে b প্লাস c, আর এটা 1c c স্কয়ার। তাহলে আমি কি করলাম, টেকিং আউট b মাইনাস from r2। তাহলে দেখো আমার এই পোরশনটা আমার চলে এসেছে, a মাইনাস b ইন্টু b মাইনাস c। তাহলে আমাকে থার্ড পোরশনটা আনতে হবে। এবার তাহলে আমি কি করব, এবার আমি এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করব। তাহলে দেখো আমি ওপরে মুছে লিখছি, এটা সমান আমার কত দূর এসছে, a মাইনাস b ইন্টু কি আমার b মাইনাস c ইন্টু আমার এই ডিটারমিনেন্টটা এসছে, 0 1
a plus b 0 1 b plus c 1 c c স্কয়ার। এবার আমি এক্সপ্যান্ড করব, আমি এক্সপ্যান্ড কার সাপেক্ষে করব, c1 এর সাপেক্ষে করব, কারণ কি c1 এর আমার দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে আমার এক্সপ্যান্ড করতে আমার কি হবে, সুবিধা হবে। তাহলে এটা আমার যেমন আছে আমি সেরকমই রাখলাম, a minus b ইনটু আমার b minus c। তাহলে আমার এই টার্মটা, এটা তো 0 মাইনাস 0, এটা হচ্ছে প্লাস 1 আসবে, তাহলে 1 ইনটু ডিটারমিনেন্টটা কি হবে, এই কলাম আর আমার এই রো বাদ যাবে, তাহলে 1 a plus b 1 b plus c। তাহলে এবার আমি মাল্টিপ্লাই করব, এখানে আমার 1 থেকে গেল, তাহলে 1 ইনটু b প্লাস c, তাহলে কত হচ্ছে b প্লাস c, মাঝের টার্মটা আমার মাইনাস হয়, মাইনাস a প্লাস b। a মাইনাস b b মাইনাস c, আর এটা আমার কি b প্লাস c মাইনাস a মাইনাস b, তাহলে মাইনাস b প্লাস b আমার কেটে গেল, তাহলে আমার কি হচ্ছে a মাইনাস b b মাইনাস c, আর এটা আমার হচ্ছে c মাইনাস a। এটাই তোমাকে প্রুফ করতে হবে, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, তাহলে প্রুফ। দেখো নেক্সট অঙ্ক কি দিয়েছে, 1 cos 60 cos 30 হাফ sin 30 cos 60 102। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের cos 60 cos 30 sin 30 এবং sin 60 ভ্যালু বসাতে হবে। তাহলে আমরা কি জানি, cos 60 সমানই হচ্ছে sin 30 ডিগ্রি, cos 60 আর sin 30 ডিগ্রির ভ্যালু সেম, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রি সমান sin 60, এটা sin cos না, এটা sin, এই ভ্যালুটা হচ্ছে √3/2। তাহলে আমি ভ্যালুগুলো এবার পুট করি, তাহলে 1 cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, এটা হচ্ছে হাফ, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, আর sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, এটা হচ্ছে 102। তাহলে আমি নেক্সট কি করব, আমি হাফ বাইরে বের করছি, কোথা থেকে, রো 1 থেকে, তাহলে এটা আমার হবে 2, তাহলে তো 2 ইনটু 2 কেটে গিয়ে আমার 1 হবে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে √3, এটা আমার যেমন আছে সেরকমই থাকবে, হাফ হাফ √3/2 102। তাহলে আমি কি করলাম, টেকিং আউট হাফ from R1। তাহলে আমি নেক্সট স্টেপে কি করব, R2 থেকে হাফ কমন নেব, তাহলে হাফ ইনটু হাফ, তাহলে এটা আমার যেমন আছে সেরকমই থাকবে, 2 1 √3, এটা আমার কত হলো 1 1 √3, এটা 102। তাহলে আমি এটা এই স্টেপে কি করলাম, টেকিং আউট হাফ from R2। এবার নেক্সট স্টেপ কি করব, তাহলে হাফ ইনটু হাফ আমার কত হলো 1/4। নেক্সট স্টেপ আমি করছি R1 ড্যাশ সমান R1 মাইনাস R2, এটা আমার হচ্ছে 2 মাইনাস 1 কত হচ্ছে 1 1 মাইনাস 1 0, √3 মাইনাস √3 হচ্ছে 0 1 0 √3 1 0 2, সরি এটা 1
তাহলে এবার আমি ডিটারমিনেন্টকে আমি এক্সপ্যান্ড করব। তাহলে হাফ আমি কোন R1 এর সাপেক্ষে এক্সপ্যান্ড করব, কারণ R1 এ আমার যথারীতি দুটো এলিমেন্ট আমার 0 হয়ে গেছে, তাহলে আমি R1 এর সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। প্রথম এলিমেন্ট হচ্ছে আমার 1, তাহলে এই রো আর এই কলাম আমার বাদ দিলে কি থাকে 1 √3 0 2। এবার বাকি দুটো টার্ম কি হবে 0 হবে, কারণ 0 এর সাথে আমি যাকেই মাল্টিপ্লাই করব 0 হবে। তাহলে এটা আমি পাশে লিখছি। তাহলে সমান 1/4, এটা আমার কত আসছে 1 × 2 -√3 × 0, 1/4 × 2 - 0, 2 - 0 কে 0 করলে আমার কত হয় 2, তাহলে আমার কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে হাফ। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমি সলভ করলে আমার কি অ্যান্সার হচ্ছে হাফ। কি দিয়েছে আমাদেরকে একটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে এবং কি বলেছে যে উইদাউট এক্সপ্যান্ডিং, মানে এক্সপ্যান্ডিং না করে আমাদেরকে প্রুভ করতে হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসবে 0। তাহলে আমরা কিভাবে করব দেখো, আমি প্রথমে ডিটারমিনেন্টটাকে লিখি 17 19 18 58 60 59 97 99 98। তাহলে আমি ফার্স্ট অপারেশন কি করছি, আমি C2 ড্যাশ সমান C2 মাইনাস C1। তাহলে আমি কি লিখতে পারি 17 58 97। তাহলে এটা কত হচ্ছে 19 মাইনাস 17, এটা হচ্ছে 60 মাইনাস 58, আর এটা হচ্ছে 99 মাইনাস 97, 18 59 98। C3 আমার যেমন আছে আমি সেরকম রাখবো। তাহলে আমার কি আসছে 17 58 97। 19 মাইনাস 17 সমান কত হচ্ছে 2, 60 মাইনাস 58 সমান 2, 99 মাইনাস 97 সমান হচ্ছে 2। এটা আমার হচ্ছে 18 59 98। তাহলে এবার আমি কি করছি, আমি আমার দেখো কলাম 2 তে আমার একই এলিমেন্ট 2, তাহলে আমি সেম মাল্টিপ্লাই, তাহলে আমি এটাকে কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। তাহলে কি করছি টেকিং আউট 2 ফ্রম কলাম 2, তাহলে আমি 2 কে বাইরে বের করে দিচ্ছি। তাহলে আমার কি হচ্ছে 17, এটা আমার হচ্ছে 1, এটা আমার হচ্ছে 18, এটা আমার হচ্ছে 58 97 1 1, এটা আমার হচ্ছে 59 98 হয়ে গেল। তাহলে আমি পরের স্টেপ কি করছি, পরের স্টেপে আমি কি করছি C3 ড্যাশ সমান C3 মাইনাস C1। তাহলে আমার কত, এটা এখানে আমার 2 যেমন বাইরে আছে সেরকমই থাকুক। এক মিনিট, তাহলে আমি কলাম 1 যেমন আছে আমি সেরকমই লিখছি 17 58 97। কলাম 2 আমার কি আছে 1 1 1। তাহলে আমি কলাম 3 তে আমি কি অপারেশন করছি C3 সমান C3 মাইনাস C1। তাহলে 18 মাইনাস 17 59 মাইনাস 58 98 মাইনাস 97। 2, এটা আমার হচ্ছে 17 1, 18 মাইনাস 17 করলে 1, এটা আমার হচ্ছে 58 1 1 97 1, 98 মাইনাস 97 সমান 1। তাহলে এখানে দেখো C2 আর C3 দুটোই সেম 1 1 1 1 1 1। তাহলে আগের দিন আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিতে কি পড়েছিলাম, যদি দুটো কলাম বা যদি দুটো রো এর ভ্যালু যদি সেম হয় তাহলে সেই ম্যাট্রিক্সের সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি এই ডিটারমিনেন্ট সমান 0 0। কারণ কি, কারণ এখানে C2 এবং C3 সেম। তাহলে আমরা কি লিখতে পারি 2 × 0। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 0। তাহলে দেখো আমার প্রুফ হয়ে গেল। আমি এক্সপ্যান্ড না করে আমি কি প্রুফ করলাম এই ডিটারমিনেন্টের ভ্যালু 0।
কারণ কি হেয়ার C2 and C3 সেম। তাহলে আমার প্রুফ হয়ে গেল। দেখো আমাদের পরের ম্যাথ কি দিয়েছে, উইদাউট এক্সপ্যান্ডিং ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। তাহলে এক্সপ্যান্ড না করে আমাদেরকে এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো প্রথমে আমি ডিটারমিনেন্টটাকে লিখছি a minus b x minus y p minus q b minus c y minus z q minus r c minus a z minus x r minus p। তাহলে আমি ফার্স্ট অপারেশন কি করব, c1 ড্যাশ সমান c1 প্লাস c2। তাহলে দেখো আমার c1 ড্যাশ সমান আমি কি করছি, c1 প্লাস c2। তাহলে a minus b plus b minus c x minus y plus y minus z p minus q plus q minus r। এটা আমার যেমন আছে সেরকমই থাকবে, b minus c y minus z q minus r c minus a z minus x r minus p। তাহলে দেখো আমার b b কেটে যাচ্ছে, y y কেটে যাচ্ছে, q q কেটে যাচ্ছে। তাহলে আমার কি আসছে, এটা a minus c x minus z আর p minus q। এটা আমার হচ্ছে b minus c y minus z q minus r। এটা হচ্ছে আমার c minus a z minus x r minus p। তাহলে দেখো আমার এই কলাম 1 আর কলাম 3 কখন সেম হবে, দেখো এখানে আছে a minus c, এখানে আছে c minus a, এটা আছে x minus z, এটা আছে z minus x, এটা হচ্ছে p minus q, এটা হচ্ছে r minus p। তাহলে আমি যদি -1 এখান থেকে যদি কমন নিই, a minus c এর থেকে যদি আমি -1 কমন নিই, তাহলে কি হবে, c minus a। তাহলে আমার c minus a c minus a সেম হচ্ছে। তাহলে কলাম 1 আর কলাম 3 কখন সেম হবে, যখন আমি কলাম 1 থেকে -1 কমন নেব। তাহলে আমি সেটাই করছি। তাহলে দেখো আমি এখানে -1 আমি জাস্ট কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। তাহলে আমার এটা কি হচ্ছে c minus a x minus z c minus, তাহলে এটা কি হচ্ছে z minus x আর এটা কি হচ্ছে q minus p। সরি এক মিনিট, এটা q না, এটা r। তাহলে এটা আমার কি হচ্ছে r minus p। তাহলে এটা দেখো b minus c y minus z q minus r আর এটা হচ্ছে আমার c minus a z minus x r minus p। তাহলে এই দুটো আমার সেম হচ্ছে। তাহলে যখন কোনো ডিটারমিনেন্টের দুটো কলামের ভ্যালু সেম হয় তখন কি হয়, সেই ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়, 0 হয়। তাহলে আমি এই স্টেপটা কি করলাম, আমি একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, টেকিং আউট -1 from column 1। তাহলে আমার এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে -1 into 0, তাহলে সমান কত হচ্ছে 0। 0 কেন হবে, কারণ here C1 and C3 সেম। তাহলে এখানে এই ডিটারমিনেন্টে আমার C1 আর C3 সেম, সেই জন্য আমার এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমার ওভারঅল ভ্যালু কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে দেখো আমি এক্সপ্যান্ড না করে আমি কি প্রুফ করলাম, এইটার ভ্যালু কত, 0। তাহলে এই হলো আমার এই ম্যাথটা। নেক্সট ম্যাথ কি দিয়েছে, আমাদেরকে বলেছে শো দ্যাট a plus b plus c is a factor of এই ডিটারমিনেন্ট, মানে এই ডিটারমিনেন্টের একটা ফ্যাক্টর হচ্ছে a plus b plus c, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা কিভাবে করব, দেখো আমি প্রথমে ডিটারমিনেন্টটা লিখছি a b c b c a c a d। তাহলে প্রথম অপারেশন আমি কি করছি, r1 ড্যাশ সমান r1 প্লাস r2। তাহলে r1 প্লাস r2 যদি আমি কি করি, তাহলে কি হবে, a প্লাস b, এখানে হচ্ছে আমার কি b প্লাস c, এটা আমার কি হচ্ছে c প্লাস a, এটা হচ্ছে b c a b।
তাহলে আমি পরের অপারেশন কি করছি, r1 ড্যাশ সমান r1 প্লাস r3। তো দেখো আমার কি আসবে, a প্লাস বি প্লাস সি। এটা আমার কি আসছে, বি প্লাস সি প্লাস এ। এটা হচ্ছে আমার সি প্লাস এ প্লাস বি। এটা আমার সেম থাকছে বি সি এ, সি এ বি। দেখো আমি এবারে রিঅ্যারেঞ্জ করে আমি লিখছি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ। তো আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ। এখানেও আমি তাই লিখতে পারি, দেখো সি প্লাস এ প্লাস বি আছে, তো আমি কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি একটা কমন ফ্যাক্টর, তাহলে আমি r1 এর তিনটা এলিমেন্টের সাথে a প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাই হয়ে আছে, তো আমি কি a প্লাস বি প্লাস সি কে বাইরে বের করে দিতে পারি, কারণ এটা কি একটা কমন ফ্যাক্টর। a প্লাস বি প্লাস সি আমি বাইরে বের করে দিলাম, তাহলে আমার এটা কি হচ্ছে 1 1 1 বি সি এ সি এ বি। তাহলে দেখো আমার প্রুফ হয়ে গেল, কারণ আমাকে তো এটাই বের করতে বলেছিল যে শো দ্যাট a প্লাস বি প্লাস সি ইজ এ ফ্যাক্টর অফ এ ডিটারমিনেন্ট। দেখো আমি a প্লাস বি প্লাস সি একটা যে ফ্যাক্টর সেটা আমি দেখালাম, তাহলে আমার এটা প্রুফ। তাহলে এই অঙ্কটা আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এতটুকুই, আবার পরের ক্লাসে এর নেক্সট পার্ট দিয়ে আমি আসবো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। দেখো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি, আগের দিন আমি তোমাদের শুরু করেছিলাম ডিটারমিনেন্ট ও ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ফার্স্ট পার্ট, তো আজকে আমি সেকেন্ড পার্ট শুরু করছি। তো আমি ফার্স্ট পার্টে কি করেছিলাম, কিভাবে একটা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করা হয় সেটা দেখিয়েছিলাম, আর কি ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো ডিসকাস করেছিলাম। তো সেখান থেকে আমি একটা ডিটারমিনেন্ট লিখেছি, এখন আমি কি করব, এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। তো আমি কিভাবে বের করব, দেখো আমি ডিটারমিনেন্টটা ফার্স্ট অপারেশন কি করছি, আমাকে প্রথমে চেষ্টা করতে হবে কিভাবে আমি এটাকে ছোট করতে পারি যাতে আমার ক্যালকুলেশনে কি হয়, সুবিধা হয়। তাহলে আমি ফার্স্ট অপারেশন কি করছি, r3 ড্যাশ সমান কি করছি r3 প্লাস r2। আমি যদি r3 সমান r3 প্লাস r2 করি তাহলে কি হবে, আমার r1 সেম থাকবে 1 মাইনাস 2 3 2 মাইনাস 1 4, এটা আমার কি হচ্ছে মাইনাস 2 প্লাস 2 3 মাইনাস 1 1 প্লাস 4। তাহলে আমার কি হচ্ছে 1 মাইনাস 2 3 2 মাইনাস 1 4, এটা আমার 0 হয়ে যাচ্ছে। 3 মাইনাস 1 সমান হচ্ছে 2 আর 1 প্লাস 4 সমান হচ্ছে 5। এবার আমি এক্সপ্যান্ড করব, আমি এক্সপ্যান্ড কার এতে করছি, কলাম সরি r3, কারণ কি r3 এর একটা এলিমেন্ট আমার 0 হয়ে গেছে, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তো দেখো প্রথমে আমি 0 ইনটু আমি কি করছি, এই ডিটারমিনেন্টটা করছি, তাহলে এই রো আমার বাদ যাবে আর এই কলাম বাদ যাবে, তাহলে আমার কি থাকছে মাইনাস 2 3 মাইনাস 1 4। মাঝের টার্মটা আমার কি আসবে মাইনাস 2, তাহলে আমার এই কলাম বাদ যাবে আর এই রো বাদ যাবে, তাহলে আমার কি পড়ে থাকছে 1 3 2 4 প্লাস 5। দেখো আমার এই কলাম বাদ যাচ্ছে আর এই রো বাদ যাচ্ছে, তাহলে আমার কি থাকছে 1 মাইনাস 2 2 মাইনাস 1। তাহলে আমার এই টার্মটা কি 0 হয়ে যাচ্ছে, কারণ 0 এর সাথে আমি যাই মাল্টিপ্লাই করি আমার 0 হয়ে যায়, তাহলে মাইনাস 2। তাহলে দেখো 4 ইনটু 1 কত হয় 4 মাইনাস 3 ইনটু 2 কত হয় 6 প্লাস 5। তাহলে 1 ইনটু মাইনাস 1 কত হচ্ছে মাইনাস 1, তাহলে এই মাঝের টার্মটা আমার মাইনাস থাকছে, মাইনাস 2 ইনটু মাইনাস 2 সমান কত হচ্ছে মাইনাস 4। তাহলে এটা হচ্ছে আমার মাইনাস 2 ইনটু কত মাইনাস 2 প্লাস 5 ইনটু কত হচ্ছে মাইনাস 1 প্লাস 4। তাহলে মাইনাস 2 ইনটু মাইনাস 2 কত হচ্ছে প্লাস 4 প্লাস 5 ইনটু কত হচ্ছে 3
কারণ -1 + 4 করলে কত হয় 3 হয়, তাহলে আমার কি আসছে 4 + 15, তাহলে 4 + 15 সমান হচ্ছে কি 19, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি 19। এবারে আমাদের নেক্সট অঙ্ক, আমাদেরকে এই ডিটারমিনেন্টটা সলভ করতে হবে। তাহলে আমরা কি জানি যে এখানে ওমেগা হচ্ছে, ওমেগা ইজ এ কমপ্লেক্স রুট অফ কিউব ইউনিটি। Since omega is a complex root of cube unity, তো আমরা কি লিখতে পারি, শো 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে 0। তাহলে দেখো আমার ম্যাথটা হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার 1 1। তাহলে আমি যদি একটা কলম বা একটা রোতে যদি আমি এটা আনতে পারি 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, তাহলে আমার একটা কলম বা কি একটা রো 0 হয়ে যাবে। তাহলে আমার ক্যালকুলেশনটা করতে কি হবে, ইজি হবে। তাহলে আমি কিভাবে আনবো, আমাকে কি অপারেশন করতে হবে, দেখো আমি কি করছি, r1 ড্যাশ সমান হচ্ছে r1 + r2 + r3। তাহলে আমি যদি r1 ড্যাশ সমান r1 + r2 করি, তাহলে কি হবে, আমার কি আছে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আর সেকেন্ড টার্মটা কি হবে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1। আমার থার্ড টার্মটা কি হবে, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1। আমি রো 2 যেমন আছে সেরকমই লিখবো, ওমেগা ওমেগা স্কয়ার, আর এটা আমার হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কয়ার 1 1। তাহলে দেখো আমরা কি দেখেছি, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান 0। তাহলে দেখো এখানে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার আছে। তাহলে আমি একটু জাস্ট পরেরটা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। এটা আমি যেমন আছে সেরকম লিখলাম, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। দেখো ওমেগা + ওমেগা স্কয়ার + 1 তো প্লাস আছে, তো আমি তো আগে পরে করে নিতেই পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। থার্ডটাকে আমি তাই লিখতে পারি, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। আমার সেকেন্ড টার্ম যেমন আছে আমি সেরকমই লিখবো, ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 1। 1 + ওমেগা + ওমেগা স্কয়ার এই জায়গায় আমি কি বসাতে পারি, 0। তাহলে আমার রো 1 এর প্রত্যেকটা এলিমেন্ট আমার 0 হয়ে যাচ্ছে, 0 0 0। ওমেগা ওমেগা স্কয়ার ওমেগা ওমেগা স্কয়ার 1 1। তো দেখো একটা রোতে যদি আমার প্রত্যেকটা এলিমেন্ট যদি 0 হয়, আমি যদি এই রো 1 এর সাপেক্ষে যদি আমি এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে, আমার 0 আসবে। কারণ 0 এর সাথে আমি যাকেই মাল্টিপ্লাই করব সেটাই আমার 0 হবে। তাহলে আমার পুরো ডিটারমিনেন্টের আমার ভ্যালু কি হবে, দেখো আমাদের নেক্সট অঙ্ক এটা, এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট অপারেশন করছি, r2 ড্যাশ সমান r2 + r3। এটা আমরা করছি ফার্স্ট অপারেশন। তাহলে r1 যেমন আছে আমি সেরকমই লিখবো, x y z। তাহলে r2 ড্যাশ সমান আমি কি করেছি, r2 + r3। তাহলে -x + x y
প্লাস ওয়াই, এটা আমার হচ্ছে জেড প্লাস জেড। R3 যেমন আছে আমি সেরকমই লিখবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড। তাহলে আমার কি আসছে, এক্স ওয়াই জেড। মাইনাস এক্স প্লাস এক্স হচ্ছে 0, ওয়াই প্লাস ওয়াই 2y, আর জেড প্লাস জেড হচ্ছে 2z। এটা আমি যেমন আছে সেরকম লিখবো, মাইনাস এক্স মাইনাস ওয়াই জেড। এবার আমি নেক্সট অপারেশন কি করব, R3 ড্যাশ সমান R3 প্লাস R1। তাহলে দেখো আমি ফার্স্ট রো যেমন আছে সেরকমই লিখছি, এক্স ওয়াই জেড। সেকেন্ড রো যেমন আছে আমি সেরকমই লিখছি, 0 2y 2z। থার্ড রো আমি কি করেছি, R3 ড্যাশ সমান R3 প্লাস R1। তাহলে R3 আমার হচ্ছে মাইনাস এক্স প্লাস R1 প্লাস এক্স, এটা আমি লিখছি মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটা আমি লিখছি জেড প্লাস জেড। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার ডিটারমিনেন্টটা কি হচ্ছে, এক্স ওয়াই জেড 0 2y 2z। মাইনাস এক্স প্লাস এক্স আমার 0 হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই 0, আর জেড প্লাস জেড হচ্ছে 2z। এবার আমি এক্সপ্যান্ড করছি, আমি এক্সপ্যান্ড কার সাপেক্ষে করব, R3, কারণ R3 এর আমার দুটো এলিমেন্টই 0, তাহলে 0 0 সাথে আমি যাকেই গুণ করবো সেটা হবে 0, মাইনাস 0 প্লাস 2z। এটা আমার আসছে এক্স ওয়াই 0 2y। তাহলে আমার হচ্ছে 2z, আমি এটা যদি গুণ করি তাহলে হবে 2xy মাইনাস 0 ইন্টু y, আমার 0 হবে, 0 কে যার সাথে গুণ করবো আমার 0 হয়, তাহলে 2z ইন্টু 2xy। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4xy z। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেশন করলে আমার ভ্যালু আসছে কত, 4xy z। দেখো আমাদের নেক্সট অঙ্ক, এতক্ষণ আমরা কি করছিলাম, ডিটারমিনেন্টের ভ্যালু বের করছিলাম। এখানে কিন্তু আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু বলেই দিয়েছে, আমার ম্যাথটা কি দিয়েছে, ইফ এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, মানে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় দেন x সমান কত, আমাদেরকে কি বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো আমি প্রথমে ডিটারমিনেন্টটা লিখি, 2 প্লাস x 1 1, 3 প্লাস x 2 1, 4 প্লাস x 3 মাইনাস 1। এটা সমান আমাকে বলেছে ইকুয়াল টু 0। তাহলে আর আমি কি অপারেশন করছি, C1 ড্যাশ সমান C1 মাইনাস C2। তাহলে C1 ড্যাশ আমি কলাম ধরে করছি, তাহলে 2 প্লাস এক্স মাইনাস কি C2 মাইনাস 1, 3 plus x minus 2, 4 plus x minus 3। আমি কলাম 2 যেমন আছে সেরকমই লিখবো, 1 2 3, 1 1 minus 1, এটা ইকুয়াল টু 0। और 2 minus 1 समान इक्वल टू 1 plus x, 3 minus 2 equal to 1 plus x, 4 minus 3 equal to 1 plus x। এটা আমার সেম থাকছে 1 2 3, 1 1
-1 এটা ইকুয়াল টু 0 তাহলে দেখো ফার্স্ট also known as the nemat helminthids, and they are found and they ultimately infested humans from the different areas. For example, from the soil, Ascaris lumbicoides can be transmitted like this. Platyhelminthids can be divided into trematodes and cystodes. Trematodes are also known as the flukes. Example is the blood flukes like schistosomiasis, liver flukes that infest the liver. Example is Clonorchis sinensis. Lung flukes is paragonimiasis. Intestinal flukes is the fasciola hepatica, fasciolosis. Within the cystodes, it can be beef tapeworm. It is caused by the Tinea saginata. Pork tapeworm, it is caused by the Tinea solium. Fish tapeworm caused by the Diphyllobotrium latum, and dwarf tapeworm caused by the Hymenopus nana. So you will read about these names. These are important. Of this tapeworm infestation, flukes infestation are important. So you can see these are the pictures of like roundworm, hookworm, filariasis, pinworm, male and female, etc. So these are picture under microscope. This is tapeworm, whipworm, onchocerciasis, and fasciola hepatica. So what are the common helminths? We can commonly call these as roundworm, hookworm, threadworm, etc. Roundworm is basically Ascaris lumbicoides. Hookworm is Ankylostoma duodenale and Necator americanus. Threadworm is Enterobius vermicularis and Strongyloides stercularis. Whipworm, Trichuris trichura and Trichinella spiralis. Filaria is basically caused by Vaucheria bancrofti and Brugia malloy. Tapeworms are caused by different types of the Tinea species, Tinea solium, saginata, and Hymenopus nana. Hydatid disease, it is caused by Echinococcus granularis and Echinococcus multilocularis. Guinea worm, this is now eradicated from the world. It was caused by the Dracunculus medinensis. So now coming to the anti-helminthic drugs. So those drugs that are active against these helminths, this may be again classified into either vermicide or vermifuge. Vermicides means drugs that kills the worms, and vermifuge means that expels the intestinal infestational helminths. Mostly these helminths are infested with the host like the humans, and they are expelled out from different excretory system. This can be excreted by peristaltic movement of the intestine or cathartic and purgative action. So we can do some catharsis or purgation by means of different types of the drugs. Ideal anti-helminthics should be orally effective because it is easy to give and easy to give for mass eradication of the helminthic infection. You know the helminthic infection quite common in schools or in teenage age groups or in hostels, etc., where we need some mass treatment. So for this we need some oral medication. Effective in single dose because again it is easier to give, inexpensive, and wide safety of margin with highest toxicity to worms and lesser toxicity to host. So it should be safe to the humans. So these are the available drugs. Of this, the most important is the bench imidazole group. Within the bench imidazole groups, the three most important is the mebendazole, albendazole, and thiabendazole. Apart from this, there are other anti-helminthic drugs. Examples are pyranteal palmoate, piperazine, levamisole and tetramizole, diethyl carbamazine citrate, ivermectin, niclosamide, praziquantel, and metrifonate. So these are the different names of the drugs that are active against the helminths. So first coming to the mebendazole. Mebendazole is the prototype anti-helminthic drug. It belongs to the nitroimidazole group. You can see this is the structure. This is slow in action, takes 2 to 3 days to develop. Site of action is microtubular protein beta tubulin, and it inhibits the polymerization of the protein. Basically all this inhibits the protein synthesis machinery in the worms. Intracellular microtubules are gradually lost. A range of other biochemical changes are also happening within the worms. For example, inhibition of the mitochondrial fumarate reductase. This mitochondrial fumarate reductase is important for respiratory chain in case of the worms. Without this, the worms cannot synthesize the ATP that is needed for its survival. Reduce glucose transport. Again, glucose is needed for its metabolism. Blocks glucose uptake in the parasite and depletion of the glycogen stored within the worm.
and uncoupling of the oxidative phosphorylation. So if it is uncoupled, again the respiratory chain and ATP synthesis will be uncoupled and there will be no protein synthesis. So it is of minimally absorbed, 75 to 90% is passed unabsorbed in the feces, excreted mainly in the urine. Adverse effect is very mild, some allergic reaction can happen. So it has 100% cure rates for roundworm, hookworm, enterobius and trichodes. 75% effective for tapeworms, but it is not effective against the Hymenolopus nana. Hydatid cyst. For hydatid cyst, it needs a prolonged treatment. Hatching of the nematode egg and larva is inhibited and Ascaris eggs are killed. It can be used, it is available basically as a chewable tablet, 100 milligram. Common indications for this roundworm, hookworm, etc. 100 milligram twice daily for 3 days. So it needs 3 days and multiple dosing. Enterobius again 100 milligram single dose and repeat after 2 to 3 weeks. Similarly, 200 milligram or 400 milligram twice daily, and again it is to be given for 3 to 4 days. So now the congener comes and it is now most commonly used. This is the albendazole because it can be used in most of the cases the single dose, and it is also available as a intravenous dosage form if there is infestation within the viscera or within the brain. So this is the congener of the mebendazole, comparable efficacy with mebendazole for roundworm, hookworm and enterobius. But it is less effective against trichodes, more effective against strongyloides tuberculosis. Trichinella effectiveness is same, more effective in tapeworm and hydatid larva and ova of Ascaris and hookworm. It has very weak microfilarial action and cutaneous larva migrans. It is moderate and inconsistent oral absorption. Fat meal enhances the absorption. That's why albendazole should be taken with food or after food, and the food should contain some amount of the fat. Fraction is converted to sulfoxide metabolite, which is the active form of the metabolite, and it penetrates brain with T half of the 8 to 9 hours. So this is the basis of tissue anti-helminthic action. So mebendazole usually do not have tissue action. Mainly it acts within the intestinal system and it excretes the parasite. But albendazole may act within the viscera if there is infestation of the worm occurs within the viscera. For example, it can penetrate the brain. So if there is some infestation within the brain, some ova or some larva, that can be treated with albendazole. For intestinal worm given in empty stomach, and for tissue actions with fatty males. So those worms that mainly infested only within the intestine, it should be given in empty stomach. But in most of the cases, we are using albendazole when we want to eradicate both in the intestinal as well as if some forms of the ova is present within some viscera, and that is the main form of the transmission. So we have to give this mostly after food, after some fatty food. Dosage, usually it is available as 400 milligram tablet and syrup. In most of the cases, when there is pinworm infestation, that is quite common in school-aged children, you know, a single dose is usually given, and it should be repeated after 2 weeks because the ova can mature after 2 weeks, the ova of this pinworm or roundworm. So single dose 400 milligram. Tapeworm, again it is needed for some longer period, 3 days. Cutaneous larva migrans, again 400 milligram for 3 days. You can see this is the neurocystisarcosis. This is the cystisarcosis. This larva and ova are present within the brain. It is transmitted within the brain and that leads to seizure, and death can also happen. This is known as the neurocystisarcosis. Here the intravenous dose of the albendazole is given, 400 milligram twice daily for 1 to 2 weeks usually given. Again for hydatid disease. So hydatid cyst can develop again within the liver, within the lung. It can develop within the brain also. Here it is given for 4 weeks. You can see 400 milligram breathing for 4 weeks. Treatment of choice before and after some surgery. In most of the cases, hydatid cyst is removed by surgery. But during surgery, if the cyst is spilled over, that can lead to widespread infection. That's why before surgery of the hydatid cyst, we have to give some anti-helminthic drug, most commonly the albendazole, to kill the different types of the worms, and then we have to do the surgery. For the filariasis with DEC, that is the diethyl carbamazine or ivermectin in lymphatic filariasis,
and used in mass programs. What I am talking. So most of the cases it is included within different types of the programs for eradication of worms, and it is contraindicated in pregnancy. This is to remember. It should not be given in pregnancy. Thiabendazole is another benzamide. Basically, this was the first invented. Its clinical value has declined because of different types of the toxicity. Triclapendazole. It is specifically used for the treatment of the liver flukes. You have already seen that the flukes are the trematodes. So these are the trematode infection, most commonly that infect the liver, especially fasciolasis. Fasciolasis is caused by the fasciola hepatica and paragonimiasis. So this affects the liver. We can treat this by triclapendazole. Single oral dose of 10 mg per kg is effective. No significant side effect. Previously, another agent, bitonol, is used for fasciola hepatica infection, but it is not used now because it has side effect of the photosensitivity. Pyrantel palmoate. Pyrantel palmoate is another drug originally used for threadworm, but it is now extended to hookworm and roundworm. Less active against Necator strongyloides and trichodes. Mechanism of action: they activate the nicotinic cholinergic receptors and causes persistent depolarization. So when the persistent depolarization of the worms occurs, that leads to contracture and spastic paralysis, and that ultimately leads to expel of the worms. So the worms ultimately, by means of the hook-like action, they infested the intestine, and these are expelled by spastic paralysis and contracture of these worms. Piperazine causes flaccid paralysis and which have antagonizing action. This is a separate drug. So adverse drug reaction more commonly very less, and these are not so important. So remember, pyrantel palmoate basically acts by activating of the nicotinic cholinergic receptors. Piperazine is just opposite of this pyrantel palmoate. This pyrantel palmoate causes spastic paralysis and piperazine causes flaccid paralysis. Flaccid paralysis, hyperpolarization of the ascaris muscles, decreased responsiveness, purgation often required and does not excite. So again, it is highly active against the ascaris and enterobius, but second choice drug. The first choice drug is of course the different types of the bendazoles, albendazole. Then the piperazine can be used. It is less or not active against hookworm. That is, it is active only against the roundworm, that is the ascaris lumbricoides and enterobius vermicularis. Libamizole and tetramizole, they are effective against any nematodes but restricted to ascariasis and ankylostomiasis. Ankylostoma duodenale is another agent. Mechanism: they again causes tonic paralysis of worms and expulsion of the live worms by stimulating ganglia. These ganglia are present within the worms. They stimulate this, that causes a tonic paralysis, and the worms are excreted. Inhibition of the fumarate reduction of course occurs. In many of the cases, they decouples the oxidative cycle with the respiratory chain. Dose the similar, usually the single dose is given. The name is lebamizole and tetramizole. Diethyl carbamazine citrate. Again, this is important after the albendazole. Albendazole is the most important drug. Next important drug is the diethyl carbamazine citrate because it is used specifically for the filariasis, loesis and tropical eosinophilia. It has been seen that in some of the cases, the eosinophil count continues to rise and becomes rise for months or years, and that may happen due to some filaria larva. This is known as the tropical eosinophilia. This is a synthetic piperazine derivative rapidly absorbed from the gut, half-life of 2 to 3 hours, which increases in alkaline urine, excreted in urine unchanged, and dose is reduced in urinary alkalosis and renal impairment. Mechanism of action: they mainly alters the microfilarial membrane. Microfilaria is the agent that causes the filariasis. They alter the membrane, and ultimately that is readily phagocytosed by the tissue monocytes. Since it is a piperazine derivative, they also causes the hyperpolarization and muscular weakness of the worms, and again they are expelled. So diethyl carbamazine citrate, they are used in 50 mg, 100 mg tablet, and suspension is also available. For the filariasis, the dose is 2 mg per kg thrice daily for 7 days. Usually the dose it is like this, it is given. Intermittent microfilarimia is a problem. So 100 mg per kg for 3 weeks is given. That is, prolonged treatment is given because some of the patients have repeatedly they are infested with the microfilaria. So prolonged treatment with different schedules has been found to achieve radical care in most patients.
Elephantiasis is not affected. So when you will read the filariasis, you will see that there may be blockage of the lymph nodes and lymphatics that may lead to swelling, very large swelling of the legs. This is known as the elephantiasis. This diethyl carbamazine citrate kills the filarias, but they directly do not have any effect on the elephantiasis. That is, this elephantiasis, if it has been developed due to blockage of the lymphatics, ultimately that cannot be treated by diethyl carbamazine citrate. Most of the cases, it ultimately remains for the lifelong. But if the filaria are killed, that will not progress. Tropical eosinophilia, for it is 2 to 4 mg per kg thrice daily for 2 to 3 weeks is given. So long duration treatment is often needed with diethyl carbamazine citrate for filariasis. Adverse effects are again very less, some nausea, vomiting, etc., etc. We can start with the low dose and we can build up the dose. Ivermectin is obtained from the Streptomyces avermetilis. It is again the drug of choice for onchocerciasis and strongyloidiasis and equal to diethyl carbamazine citrate in filaria. Now this ivermectin is often used for the treatment of the filariasis. Also effective in cutaneous larva migrans and ascariasis or like scabies and head lice. So you will see that the scabies infection, head lice infection that leads to different types of the dermatological conditions. It can also be treated with the ivermectin. Ivermectin is an oral drug. It acts by special type of glutamate gated chloride channel found only in invertebrates. That is, only in these worms, this glutamate gated chloride channel are present. They act via this. This is absent in man, but it is also absent in the flukes and tapeworms. That's why for the flukes, that is the trematodes and the tapeworms, we cannot use the ivermectin. Ivermectin is only used for the filariasis, onchocerciasis and strongyloidiasis. Potentiation of the GABA activity, and ultimately the worm muscles are again paralyzed and they are expelled out. They are absorbed well. Half-life is very long for ivermectin, 48 to 60 hours. It is available as 3 to 6 mg tablet for filaria, single dose 0.2 mg per kg with 400 mg albendazole annually for 5 to 6 years. Strongyloides 0.2 mg per kg single dose. It is replaced diethyl carbamazine citrate in Onchocerca volvulus by WHO. Again, the adverse drug reactions are very less. If you can remember that during COVID time, different drugs are tried to treat the COVID-19. Perhaps some of you have already consumed or your family members have also consumed. This ivermectin has also come upfront during the COVID times, and in some of the guidelines, ivermectin is also given. Can you remember anyone? So this ivermectin is given in COVID-19. In many guidelines it has been given, but ultimately later it has been seen that ivermectin is not effective in case of the COVID-19. But many patients have taken this ivermectin during the COVID-19 times. Another drug is the niclosamide. Niclosamide is highly effective against the cystodes. So different types of the cystodes can be affected by the niclosamide. Cystode means different types of the tinea. So either it is tinea solium or tinea saginata or Diphyllobotrium latum or Hymenopsis nana. Mechanism of action, again, either these two types of the mechanism, all of these acts. So inhibition of the oxidative phosphorylation, so ATP will not be generated, and again there is either flaccid or spastic paralysis, tonic paralysis of the muscles, and the worms are excreted. But the problem of the tinea solium is digestion of the dead segments can be hazardous because the ova which are released from this tinea solium may develop into larvae in the intestine, penetrates its wall, and dangerous visceral cysticercosis can happen. So visceral cysticercosis that may lead to neurocysticercosis also. This can happen with the tinea solium. So that is the problem. So even if we are giving within this cyst, there are different types of the ova of the tinea solium that can spill over in the blood, that can go into the brain also, can develop neurocysticercosis. That can go into the liver or lungs also, and also develop different types of the visceral cysticercosis. When you will read in your helminthiasis class, you will also read about this. So the regimen available as 0.5 gram tablets of niclosamide, 2 grams stat, repeat after 1 hour, and we have to give the saline purgation so that there will be purgation, so that the worms will be excreted afflux with the stool. 2 gram daily for 5 days in Hymenopsis nana infection. Usually the adverse reactions are very less. Praziquantel is another novel anti-helminthic. It mainly acts on the schistosomiasis and other trematodes. So niclosamide, remember, they act on the cystodes.
and praziquantel acts on the trematodes and cystodes but not any nematodes. Okay, so they are rapidly taken up by the worms. Again, they causes paralysis. The different types of the paralysis occurs. Similar type, details is not required, and they are also rapidly absorbed. So praziquantel mainly acts against the schistosomiasis and other trematodes, and some cases of the cystodes, but not any nematodes. The same thing, metryphonet. Metryphonet is basically a organophosphorus drug. You have read organophosphorus in your in the anticholinergics. So this is another organophosphorus compound which is used first as an insecticide and later as an anti-helminthic. So it has been seen that they have some anti-helminthic action used especially for treatment of the schistosoma hematobium. It is a product and ultimately it is converted to an active drug which is a dichlorvos, which is a potent cholinesterase inhibitor, the similar type of organophosphorus. But it mainly acts on the worms and they have very minimal effect on the host cells. That's why it is not toxic to humans. So anti-helminthic treatment of the neurocysticercosis, what I am talking. So this is a dangerous condition that can also lead to death. One of the two anti-helminthic are effective in killing cysticerci. Albendazole is now preferred over praziquantel. Already we have seen the praziquantel is another drug that can be effective against this, but albendazole is of course preferred because the course of treatment is shorter. Only 8 to 15 days is required, while for praziquantel approximately 1 month is required. Cure rates is also more, resolution of symptoms and disappearance of the cyst will be more. Corticosteroids enhance the absorption of the albendazole but lower the blood levels of the praziquantel. It is often used, corticosteroid is often used for the treatment of the neurocysticercosis. Okay, and albendazole is cheaper. Whichever anti-helminthic is used, this corticosteroid, most commonly prednisolone and dexamethasone is used. That is, must be started 2 days before and continue till 2 weeks after completing the anti-helminthic course, because it is necessary to suppress the anti-inflammatory reactions to the products of the killed larvae. The problem of different types of the cyst killing. So may it be hydatid cyst, may it be cysticercosis, all these cases, if we are doing some surgery or if we are killing the cyst, there are content of the different ova or the toxic materials present within cyst that can spill over to the blood, and that may lead to different types of the inflammatory reactions. That's why we have to start the corticosteroid treatment approximately few days before, and it will be continued till 2 weeks after completing the anti-helminthic course. So this is the standard treatment for the neurocysticercosis. So remember, neurocysticercosis is caused by the Tinea solium. This Tinea solium infestation can go to the different viscera that leads to visceral infections. The most dangerous of this is the neurocysticercosis, and it can be treated by the two drugs. One is the albendazole and that is the praziquantel. Of this, the albendazole is preferred. These are the reasons, that's why the albendazole is preferred, and both corticosteroids and albendazole is required for its treatment. And why the corticosteroid is used before using of the albendazole? Because when we are killing, there will be spillover of the inflammatory contents that leads to widespread septicemia, widespread infection or inflammation that can be tackled by the corticosteroids. So now coming to the drug of choice, albendazole is the drug of choice, remember, of all nematodes except Enterobius vermicularis. For the Enterobius vermicularis, mebendazole is the drug of choice. Vaucheria bancrofti and Bugia malloy. So this causes the filariasis. So usually until now the drug of choice is the diethyl carbamazine citrate. Apart from this, ivermectin is also used. For the onchocerciasis and strongyloides, ivermectin is the drug of choice. And for the dracunculus medinensis, metronidazole is the drug of choice. We will come to the metronidazole later. So for all the nematode infection, nematode means may it be hookworm, may it be roundworm, may it be pinworm. In all these cases, we have to use the albendazole. This is the drug of choice, except few cases like Enterobius, mebendazole. If there is filaria, there is DEC, diethyl carbamazine citrate. If there is onchocerca strongyloides, ivermectin, and for dracunculus medinensis, metronidazole. So this is important. Again, for the remembrance, you can see that praziquantel is the drug of choice of all trematodes and cystodes except the fasciola hepatica. Already we have seen the triclopendazole is another bendazole that is drug of choice for the fasciola hepatica. Okay, that causes the liver fluke. And albendazole again is the drug of choice for the hydatid cyst, hydatid disease.
Hydatid disease is caused by the hydatid cyst. It is caused by the Echinococcus granulosus. Okay. So remember, praziquantel is the drug of choice for all prematodes and cystos except fasciole hepatica and hydatid disease. Okay. In this anti-helminthic drug, the most important you have to read about the albendazole. Okay, albendazole, next the praziquantel, treatment of the neurocysticercosis and the treatment of the filariasis, that is the DEC, ivermectin. So the last part, the anti-amoebic and anti-protozoal drugs. Until now, we have completed the anti-helminthic drugs. Now coming to the anti-amoebic and anti-protozoal. Within the anti-protozoal drugs, already the malaria part has been covered, you know. So now coming to the anti-amoebic drugs. So amoebiasis. Amoebiasis is a problem in our country and many of the countries because of our poor sanitation, because of the environmental conditions, low socioeconomic conditions, etc. And approximately many persons you cannot believe that died due to the amoebiasis. So this is again a very common problem in our country. At least 40,000 deaths are attributable to amoebiasis and ranked third among parasitic causes of the death, behind only malaria and schistosomiasis in whole of the world. So this is the trophozoite and the cyst of the amoeba. The most common amoeba that causes the amoebiasis is the Entamoeba histolytica. Again, in the microbiology or parasitology, you will read about this. So this is the structure of the trophozoites and this is the structure of the cyst of the Entamoeba histolytica. So how it causes the pathogenesis? It is a waterborne pathogens. Again, it is transmitted by the fecal-oral route and due to the poor sanitation, poor environmental conditions, it transmitted from one person to another person. Again, in the school or in the hostels, most commonly it is transmitted from one person to another person. This Entamoeba histolytica exists in two forms. One is the cyst form, another is the trophozoite form. Cyst form is the dormant form which can survive outside the body. And the trophozoite form is a dividing form which is the non-infective and do not persist outside the body, but they invasive. Invasive means they invade the organs and they can co-host with the different types of the organs within our body. So there are two stages of the development. If we are ingesting cyst due to the contaminated water or contaminated food or something like that, it reaches the colon and it transforms to trophozoites from the cyst. Then this cyst can either live as commensals without much problems, but it will transmit the disease to other persons. Form cyst that passed on to the stool, again it is transmitted by the fecal-oral route to other persons, and form amoebic ulcers which causes the acute dysentery, chronic amoebic dysentery which causes the vague symptoms, and amoeboma, that is again the cyst type formation can occur, and this can also occur in different types of the organs also. So all these three can happen when there is fecal-oral transmission of the ingested cyst. Cyst of the Entamoeba histolytica is ingested within our body. So fecal-oral route, again we can see this is the cyst and this is the trophozoite. So excistation, so cyst by means of the passed in feces, it is resistant and it is infective, and within the body it is converted to trophozoite and it causes the replication and more trophozoites are formed. It is mobile and it can invade the organs. So trophozoites can enter the bloodstream and travel to other parts. What I am talking. So they can go to the liver. Sometimes they can be infested to brain or lungs also and can cause different types of the liver abscess. The most common is the amoebic liver abscess. Very common. Amoebic liver abscess can happen if the amoebiasis is not treated. Okay. So in tissues only trophozoites are present. Remember. So trophozoites is the invading form which is present within our body, but the transmitted form from one person to another person by the fecal-oral route is the different types of the cyst. Okay. So you can see the different organs can be affected. So what are the drugs? The drugs can be divided into tissue amoebicides and luminal amoebicides within the tissue and within the lumen of the gastrointestinal tract. Intestinal and extraintestinal, for example, the most common of this is the nitroimidazoles. Within the nitroimidazoles, the most common drug is the metronidazole. And remember, this metronidazole is not only an antiprotozoal drug, this is also very active against the anaerobic bacteria. So against the anaerobic bacterial infections, the main drug is also the metronidazole, and this metronidazole also acts as an anti-amoebic drug or antiprotozoal drug.
So different types of the nidazoles or nitronidazoles are T-nidazole, secnidazole, ornidazole, satranidazole, etc. There are alkaloids like emetine and dihydroemetine, and for the extra intestinal killing of this amoeba, chloroquine is also effective. So this chloroquine is basically an anti-malarial drug that is also effective as an extra intestinal anti-amoebic drug. Within the luminal amoebicide, that cannot kill the amoeba within the tissues, that can kill only within the gastrointestinal lumen. Example is the diloxanide fuorate, nitazoxanide, quinidochlor dihydroxyquinine, and some antibiotics like tetracycline and paramomycin. So these are the drugs that are effective against the amoeba. So metronidazole, very important. It is a prototype drug. It is discovered for the treatment of the trichomoniasis in 1959. It has shown broad spectrum sidal activity against the different types of the protozoa like Entamoeba histolytica, Trichomonas vaginalis, and Giardia lamblia. And I have already told that it is also the mainstay of the drug for different types of the anaerobic infections. For example, Bacteroides fragilis, Clostridium perfringens, Fusobacterium, Helicobacter pylori that causes the peptic ulcer, Clostridium difficile, Campylobacter jejuni, and different types of the anaerobic streptococci. Apart from this, this is also applicable against the Dracunculus medinensis or helminths. Already we have seen for the Dracunculus medinensis, the drug of choice is the metronidazole. Till now, no resistance has been shown. So metronidazole active against this. This is important. Mechanism of action. So basically, these anaerobic bacteria of the helminths usually use a respiratory chain. This is unique to anaerobe. This is known as the pyruvate ferridoxin oxidoreductase pathway or PFOR. Pyruvate ferridoxin oxidoreductase pathway. By this respiratory chain, ATP synthesis happens, and this ATP is required for the bacteria to survive. So metronidazole, firstly, when it is given, it is diffuses within both the aerobic and anaerobic bacteria, but mostly it has bactericidal activity against the anaerobic bacteria and the different types of the protozoa. It is reduced to nitroradicals, and these nitroradicals have some redox potential, and they act as an electron sink. That is, they accept the electron just like that of the agents present in the respiratory chain. So nitroradicals acts as an electron sink. They compete with the biological acceptor sites of the anaerobic organisms for the electrons generated by this pyruvate ferridoxin oxidoreductase pathway for the pyruvate reduction. So when it competes, this metronidazole ultimately accepts the electron. So the respiratory chain is uncoupled. The respiratory chain continues, but there will be no ATP production. On the other hand, they also generate different types of the cytotoxic particles, most commonly different nitroradicals, that also interact with the different DNA, and this DNA becomes destabilized and they become destroyed. Cytotoxic intermediate particles interact with this host cell DNA, resulting DNA strand breakage and fatal destabilization of the DNA helix. So both ways. So mechanism of action of the metronidazole is, in the one hand, it destabilizes the DNA and ultimately protein synthesis machinery becomes stopped. On the other hand, it acts as an electron sink, the nitroradicals of the metronidazole. It accepts the electron. It competes with the normal metabolite present within the electron transport chain or respiratory chain. So it decouples it. So the ATP synthesis again hampered. So on the one side, the DNA is destabilized, DNA is destroyed. On the other hand, the ATP is not synthesized. So ultimately, the anaerobic bacteria or the protozoa are destroyed. So this is the mechanism of action of the metronidazole. So again, it is well absorbed from the small intestine, widely distributed in the body secretions like vaginal secretions, semen, saliva, and CSF. That's why if there is vaginitis or prostatitis, in all these cases, metronidazole can be used. Metabolized in liver by oxidation and glucuronidation, and half-life is 8 hours. That's why the dosage of the metronidazole is usually 3 times of the daily. So in many of the cases, you will see that it is given twice daily, but it will not be effective. Most common adverse effects, some metallic taste in the mouth, nausea, vomiting, abdominal cramp can occur, and for prolonged administration, peripheral neuropathy and CNS effects occur, and seizures can happen at high dose. Many of you have already consumed the metronidazole for some diarrhea or dysentery. You know about this metallic taste is already present.
So contraindication first trimester of pregnancy. So metronidazole is widely used in many of these anaerobic infections or or different types of the protozoas, but remember it should not be given in pregnancy. Neurological disease and blood dysphagia can happen, and chronic alcoholism, because if the metronidazole is given with alcohol, ultimately the aldehyde dehydrogenase enzyme can be affected, and disulfiram right reaction can happen. So that leads to chilling, that leads to dizziness, vomiting, flushing, burning sensation, throbbing, headache, visual disturbance, etc. So usually when metronidazole is given, the patient is asked to abstain from the alcohol at least for the 1 week. So disulfiram irreversibly inhibits the oxidation of acetaldehyde by competing with the NAD for binding sites of the aldehyde dehydrogenase. So this NAD is affected and disulfiram right reactions happen. So remember, metronidazole and alcohol interactions, disulfiram right reactions can happen. That's why the patient is asked to abstain from alcohol intake. It is used, amoebiasis, first line of the drug. It kills the entamoeba histolytica trophozoites, but it lesser kills the cyst. So trophozoites are mostly killed, cysts are less killed. Treatment of all tissue infections of entamoeba histolytica, mild intestinal, invasive, liver abscess. So all types of the amoebiasis, be it invasive or non-invasive, we have to use the metronidazole. Less effect happens the luminal parasites, so it must be used with a luminal amoebicide. So if it is present only in the intestine, we have to add some luminal amoebicide. Apart from this, giardiasis, trichomonas vaginalis, it is the drug of choice. Anaerobic bacterial infections, pseudomembranous pleuritis, that is caused by the Clostridium difficile, ulcerative gingivitis, trench mouth, in all these cases, Helicobacter pylori infections that causes peptic ulcer, all these cases metronidazole is used. Apart from this, there are other nitroimidazoles like tinidazole, secnidazole, ornidazole, satranidazole. You will see that now mostly you will have some combinations of the ciprofloxacin or ofloxacin with some tinidazole or ornidazole. Okay. So these are more or less similar. There are some changes in the pharmacokinetics, otherwise these are more or less similar. These are the alkaloids, emetine and dihydroemetine. They are obtained from the Sephalis, and the dihydroemetine is a synthetic analogs. They kill the trophozoites of the entamoeba histolytica. They inhibit the intraribosomal translocation of the tRNA amino acid complex. They have actions on the trophozoites, but again not on the cyst. Administered by subcutaneous or intramuscular, oral preparations are absorbed iradically. That's why it is lesser used nowadays. Reserved drug for severe intestinal or extraintestinal amoebiasis for patients not responding to metronidazole. So remember, emetine and dihydroemetine is used mainly systematically because the oral absorption is erratic and it is reserved for resistant amoebiasis infection. Chloroquine, you know, it is an antimalarial drug that also kills the trophozoites of the entamoeba histolytica. Concentrates in liver and used in hepatic amoebiasis. It is used. So for hepatic amoebiasis, chloroquine is used. Completely absorbed from the upper intestine. Efficacy in amoebic liver abscess is equal to emetine, but longer treatment needed and relapse may occur. Used after a course of metronidazole, and luminal amoebicide must be added. So when there is infestation of the amoeba within the liver or any of the organ, we have to use all of these agents. We have to start with the metronidazole, which is the mainstay of the drug, and we have to add some other luminal amoebicide and chloroquine. Diloxanide furoate is the most commonly used luminal amoebicide. Diloxanide furoate. It is a highly effective luminal amoebicide. That is the amoeba that is present only within the lumen of the gastrointestinal tract. Kills trophozoites responsible for production of the cyst. However, no antibacterial actions. So nitroimidazoles or imidazoles also have antibacterial actions, but they have only this anti-protozoal actions. So when this diloxanide furoate is given, this is divided into furoate and diloxanide. Furoate is hydrolyzed and it exerts effect, and this diloxanide is freed, 90% is absorbed, and remaining 10% reaches large intestine and also exerts effect. So that is both of this part exert effect in two ways. No systemic antibiotic activity is evident with diloxanide despite its absorption. So diloxanide part is absorbed, but it is used only as luminal amoebicide. If the amoebic infection is present within some organs, within some viscera, it cannot be treated by only luminal amoebicide.
used in mild tissue MBBS or asymptomatic cyst pulsars, tissue MBBS, liver abscess with metronidazole. Usually it is used in combination with the metronidazole or metronidazole plus chloroquine, etc. It is also well tolerated. Nitazoxanide is another broad spectrum antiparasitic agent. It is mainly used in the giardiasis and diarrhea caused by the cryptosporidia. Mechanism of action is similar to the metronidazole. 8-hydroxyquinolines. Previously, it was very commonly used for the diarrhea or dysentery. So, the drugs are the iodoquinol, siloquinol, quinidochlor, and iodochlorohydroxyquine. So, they are active against the entamoeba, giardia, trichomonas, and against some fungi and bacteria also. They have again some luminal ambicidal action, but no tissue action. They are not effective in acute dysentery, but in chronic intestinal amoebiasis. So, when there is chronic intestinal amoebiasis, we can use the 8-hydroxyquinolines derivative. They are absorbed very less amount, and previously these are the very common drugs, but it has been seen that if it is given for the long period of the time, a typical adverse effect known as the subacute myelooptic neuropathy can develop. Suboptic myelooptic neuropathy. This is an inflammation of the optic nerve causing a complete or partial loss of vision and also peripheral neuropathy occurred by prolonged or repeated dose of the relatively high doses of the quinidochlor, and it was seen mainly in the Japan. These are used alternative to diloxanide in amoebiasis, giardia, local treatment of the vaginal trichomonas, fungal and the bacterial infections. You have probably heard of the brand name, the enteroquinol. Previously, enteroquinol or these types of the 8-hydroxyquinolines were indiscriminately used, but with the advent of the newer drugs, it is very less used, and even if it is used, it should be given for the minimum amount of the time, because if it is given for the larger amount of the time for the large doses, that leads to suboptic myelooptic neuropathy. This is important. Why it is less used? Tetracyclines is an antibiotic. This is also used. Mainly it is used for the entamoeba infections because they have inhibitory action on the entamoeba. Details is not required. Choices of the drug, the same thing, the different types of the imidazoles. Now coming to the trichomonas vaginitis infections, metronidazole or tinidazole is usually given, and in all of these cases, it should be repeated after 1.5 months. Additional intravaginal treatment for refractory cases is given. Both partners should be treated, and local application of the quinidochlor, clotrimazole, natamycin, povidone, etc. given. So, trichomonas vaginitis is sexually transmitted, so both partners should be treated. Now, another important thing is the drugs for the leishmaniasis. So, Kala-jar. Kala-jar is very frequent in our country, in Brazil and in some of the East Africa. So, Kala-jar can be divided mainly, we can divide this as visceral. So, leishmaniasis. So, Kala-jar is caused by the Leishmania donovani parasite, protozoa. So, this Leishmania donovani causes leishmaniasis. Leishmaniasis can be mainly divided into 3 parts. One is the visceral leishmaniasis. This visceral leishmaniasis is also known as the Kala-jar. Apart from visceral leishmaniasis, there may be cutaneous leishmaniasis, which is the most common leishmaniasis worldwide. This is also found in United States also. And another is the mucocutaneous leishmaniasis. It is also present in different areas of the Africa and India also. So, visceral leishmaniasis, also known as the Kala-jar, cutaneous leishmaniasis and mucocutaneous leishmaniasis. All these can be treated by similar types of the drugs. So, visceral leishmaniasis also known as the Kala-jar. It is caused by the Leishmania donovani. It is transmitted by a female sandfly, Phlebotomas. Phlebotomas is a sandfly that transmits is many parts of the Bihar, Jharkhand and some parts of the West Bengal have till now it is witnessing the Kala-jar. Our government have given the target of the eradication of the Kala-jar by 2020, but it has not happened till yet. Kala-jar is primarily a disease of the economically poor class, low socioeconomic condition cases. India launched a Kala-jar control program. And what are the available drugs that is used for the treatment of the Kala-jar? Very important. So, antimonial compound. So, antimony is present. Sodium stevogluconate. Apart from this, some antifungal agents are also effective, like amphotericin B. Now, it is the mainstay of the treatment of the Kala-jar. And ketoconazole.
and there are some oral drugs like miltefosine and some other drugs like paromomycin. So these are the drugs effective against the Leishmania donomani. Pentamidine was previously used but not used now. Ketoconazole and allopurinol have weak anti-Leishmania action but are not used now. So allopurinol, if you can remember, this is an anti-uric acid agent, so uricosuric agent. So when the uric acid is high, hyperuricemia, we have to use the allopurinol, and it has some weak anti-Leishmania action also. So now coming to the sodium stevogluconate, this was previously the drug of the choice, but now resistance have developed. That's why it is lesser used nowadays. It is a water-soluble pentavalent antimonial compound. 1/3 antimony is present by weight. Mechanism of action is the relatively non-toxic pentavalent antimonial act as prodrugs. So that are reduced to more toxic. This is the antimony SB plus species. So antimonial compounds that is transmitted that is converted to antimony plus SB plus species that kills the amastigotes. So when we read about the Leishmania, you will see there are two forms, amastigote form and promastigote form, and they kills the amastigote form within the phagolysosomes of the macrophages. Within our macrophages, phagolysosome, this amastigote form is present. This antimonial form, that toxic form, ultimately kills the amastigotes. This antimony also induces a rapid efflux of the trypanothione and glutathione from the cells, and also inhibits the trypanothione reductase, thus causing a significant loss of the thyroid reduction potential in the cells. So this reduction potential, again, these are needed for their electron transport chain, and when it is abolished, that leads to oxidative damage. So all these damage are caused by the antimonial compound, and antimony, the free antimony, is the toxic compound that leads to this anti-Leishmanial action. This is not metabolized, excreted unchanged in urine after intramuscular injection. This sodium stevogluconate is given by intramuscular injection. Dose is 20 to 30 milligram per kg deep IM daily in buttock for 20 to 30 days. So this is a long-term, very painful treatment. Depends on response. Also, it can be given IV in some of the cases. Should be given in alternate days in poor health patients. So when there is less nutritional status. All antimonials are toxic, but pentavalent compounds, these pentavalent antimonials are less toxic and better tolerated. Nausea, vomiting, metallic taste, etc. can happen, and anaphylaxis that leads to shock and death can also happen. That's why it is lesser used nowadays. So the drug of the choice for this Kalajar is now the amphotericin B. This amphotericin B is basically an antifungal drug, antifungal effective against the Leishmania. Two forms are available, liposomal and deoxycholate form. Of this, the liposomal form is less toxic, that causes the target specific action on the Leishmania species, but it is more costly. Like fungi, Leishmania has high percentage of the ergosterol in their cell membrane and is susceptible to this antibiotic, which has high affinity for ergosterol and acts by binding to it. So they have cell membrane that contains the ergosterol. This amphotericin B blocks the ergosterol. So ultimately, it is particularly suited for Kalajar because it delivers the drug inside the reticuloendothelial cells in spleen and liver, where the amastigotes lives. So liposomal amphotericin B causes the target specific killing of this, because this amphotericin B is very much toxic to kidney in our body. So liposomal amphotericin B is lesser toxic now. Drugs with highest cure rate in Kalajar, 99% cure rate, but the adverse drug reaction already I have told, that is the nephrotoxicity. And this is now the first line drug by the WHO, but it is quite costly, the liposomal amphotericin B. Miltefosine is the latest drug which can be given orally. It is the first orally effective anti-Leishmania drug. It is used in India with the 4 weeks course that causes the greater than 95% cure rate. But mechanism of action, probably it interferes with lipid metabolism, prevents synthesis of the cell surface molecules, and alters signal transduction. Usually it is used in combination therapy with liposomal amphotericin B or paromomycin, because the effectivity of this miltefosine is lesser. So the same thing. Next thing is the paromomycin. Paromomycin is the aminoglycoside antibiotic. So I have already you have class on the aminoglycosides. So this is another aminoglycoside, paromomycin, that is used for the treatment of the Kalajar. Active against many protozoa, not only the Kalajar.
Entamoeba, Giardia, Cryptosporidium, some tapeworm, Trichomonas, etc. The mechanism of this antiprotozoal action, again same to that of the antibacterial action. That is the mechanism of action of the aminoglycosides. They blocks the protein synthesis by acting on the 50S ribosomal subunit. They are efficacious luminal amibicide. It is an alternative drug for the giardiasis, especially during the first trimester of pregnancy when metronidazole drugs are contraindicated. So this is very important. So if you are asked that during pregnancy, which drugs should be given for the giardiasis or amoebiasis or any other protozoal infection, you have to paramomycin. So paramomycin is the only drug that can be given in pregnancy when some protozoal infection happens, because it is not teratogenic. In intestinal protozoal infection, it is used by oral route, and it is also approved for India in visceral leishmaniasis by intramuscular route. So there are some other drugs that is used in some other infections that is not always prevalent in India. For example, remember just the names. Eflornithine is used in West African and Gambian trypanosomiasis, that is caused by the Trypanosoma brucei gambians. Okay. So trypanosomiasis, very common infection in Western world, but not here. West African trypanosomiasis can be treated by eflornithine. Melazorpol. Melazorpol is used for the treatment of the late or CNS stage of the East African trypanosomiasis. This East African trypanosomiasis is caused by the Trypanosoma brucei rhodesians. Okay, so this is caused by the Trypanosoma brucei gambians. This is the West African trypanosomiasis, eflornithine, and the East African trypanosomiasis is treated by the melazorpol. You will read about this in your microbiology also. So trypanosomiasis. Nifurtimox and benznidazole. These are used for the treatment of the American trypanosomiasis. This is caused by the Trypanosoma cruzi. So nifurtimox and benznidazole. So these are used for the American trypanosomiasis. This can be used for different types of your MCQ questions later. Okay. Pentamidine. Pentamidine is a broad spectrum agent mainly used in the treatment of the early stage Trypanosoma brucei gambians infection and alternative treatment for the Pneumocystis carinii pneumonia. Pneumocystis carinii or Pneumocystis jirovecii pneumonia, if you can remember, this is mostly frequent when the patient is immunosuppressed, mainly in the HIV infection. So in those cases, you have to use different types of the agents. One of these agents is also pentamidine. So it can be used in Pneumocystis carinii or Pneumocystis jirovecii pneumonia. Suramine is another trypanoside that is high clinical activity against both the Trypanosoma gambians and rhodesians. Okay. So there is a typical reaction occurs with this suramine. This is known as the majority reaction because when it is used in onchocerciasis, Onchocerca volvulus is another protozoa that can cause river blindness, okay, in the eye. So when it is given for the treatment of this Onchocerca volvulus infection, there may be some pruritic rash, fever, malaise, lymph node swelling, eosinophilia, arthralgia, hypotension, permanent blindness, all can occur due to again the spilling of the toxic components of the protozoa due to the sudden death of this protozoa. So this is known as the majority reaction. Okay, this can occur with the suramine. So this is all about the different types of the protozoa. So already I have said what are the important anti-helminths. Within the protozoa, the most important is the metronidazole. This is very common common question as a short note. Metronidazole, it can also be used in the can be asked in the viva. The mechanism of action and what are the indications of the metronidazole. Remember, it is the first line drug for the anaerobic infection, anaerobic bacteria, as well as different types of the protozoa. After the metronidazole, the next important is the treatment of Kala-jar. What are the drugs that can be used for the treatment of Kala-jar? Sodium streptogluconate and different other drugs. What are the why the sodium streptogluconate is lesser used now? What are the newer drugs like miltefosine, etc.? And then the other drugs can be asked. Long bone. What other long bones do you know? আর কোন কোন long bone হয়? আর tibia, fibula, radius, ulna, clavicle, এগুলো সব long bone. তো ওর মধ্যে থেকে this is the most important one,
because we can find the stature from it. Stature, length of the individual. Best bone for finding stature is this one, long bone. This is femur. Okay, so let's start. This is the anatomy as given. Main things you have to know for particularly for forensic aspect is this head, greater trochanter, lesser trochanter, shaft, medial epicondyle and lateral epicondyle. First of all, when you are presenting the bone, you have to present it in an anatomical position. So you will hold the bone like this in anatomy also, in forensic also. You have to hold it in your anatomical position. So this is the anterior aspect and this is the posterior aspect. So this most of you may get confused while holding the bones. You pass it on. Feel the contours for the morphology part, whether it's more muscular markings are more prominent or not, whether head is larger or not, is this heavy or not, which one is the medial epicondyle, which is the lateral epicondyle, all those things. Okay. So in forensic exam, that is, you will be having practical and viva. For practical purpose, there will be many stations like station 1, 2, 3, 4, 5, maybe 5. So in 5 stations, each station in exam you will be having 10 minutes to write it down and sit for viva. Okay. So for that purpose, you have to know what will come. Like one bone will come, any bone, it may be male bone or female bone, femur or hip, means pelvis. What is this bone? This is innominate bone because it has combination of 3 bones, ilium, pubis and yes. So this you should know, and then any of the bone will be coming as one sample, one station. Another, there will be x-rays for age estimation, that will be taught later. Another one will be poison, identify the poison, write the medical legal importance of it. Then there would be another station for writing what you call medical legal certificate, injuries and all. And another one may be there for I guess weapon. So like that 5 station would be there for your practical exams. So this bone will be given in table. This bone or maybe femur or pelvis, anything, it will be given in one table, and it will here the question format will be like this: identify the bone and write the medical legal significance. Okay, that would be the question. So how will you answer it? So first of all, what is this? So you will, what will you say? What is this? You have given. So what would be your answer? You will not answer that just it is a femur. See this. It's a human femur, dried and devoid of soft tissue. This will be your scientific answer. Okay. Human femur, dried and devoid of soft tissue. There are no soft tissue present. Okay. It's dried bone and there are. So how do you know this is of a human bone? So next question the examiner will be asking you, that how do you know, is it a human bone? It could be wooden particle, it could be anything, it could be what you call that plastic PVC molded one. How do you know that it is bone? So your answer will be, how will you know? Any guesswork? How will you know? How do you know this is a human bone? So you have read anatomy, right? Anatomy is over, I guess. So you will say that from my morphological and anatomical knowledge, I can say that it is of a human origin. Okay, human bone. If in case a fragment of bone is given to you, means the whole bone has not been given to you. A small fragment, a police found something in the garbage, suppose half of it,
and they are brought to you and saying that, sir, please identify it, please tell us what it is and give us some opinion regarding it. So how will you do it? So there are, first of all is, you will see by microscopy. You will take a fragment of it, see in the microscope, see under the microscope how it appears, whether there are osteons are there or not, Haversial canal system is there or not. So that is এইভাবে কাজ করে স্পেসিফিক ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল প্রসেস প্রোটিন সিনথেসিসটা বন্ধ করে দেয় বা ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালের কথা বলেছি, ঠিক আছে, সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম, কেমিক্যাল কি ইউজ হয়, আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম ইন্টারনালাইজেশনের কথা বলেছিলাম, যেমন ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম, কি বলেছিলাম মনে করছে, আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি। ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন অ্যাকচুয়ালি তো বলেছিলাম আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর, এটা একদম কোশ্চেন করেছিলাম। 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর পর করে আর মনে নেই ইন্টারনালাইজেশন। আচ্ছা, এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা, এই যে 3 দিন কথাটা বললাম আর যদি তো ইন্টারমিডিয়েট আমরা কি করছি, 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি, তখন আরেকটা অ্যাপ্লাই করলাম, কিছুটা ডিস্ট্রাকশন হলো, তারপর তো স্পট থেকে যেতে পারে, তাই তো? সবাই রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, আমি এগুলো শুধু পড়িয়েছি, আবার তো আমি জাস্ট রিভাইজ করছি আজকে। আচ্ছা, আর অনেক সময় আমরা কি করি, বয়েল করি, পাস্টুরাইজেশনের 3টে টাইপ বলেছিলাম, কি বলেছিলাম এটা মনে আছে কারণ? very good, high temperature short time method, আরেকটা কি বলেছিলাম, লং টাইম ওয়েটিং মেথড বলেছিলাম না লো টেম্পারেচার ওয়েটিং মেথড? লো টেম্পারেচার ওয়েটিং। আর একটা বলেছিলাম খুব হাই টেম্পারেচার যখন আমরা ইউজ করি, আলট্রা হাই টেম্পারেচার। কেমিক্যালের মধ্যে কি ইউজ করা, তার কথা একটা হলো আর কমন কি হয়, আর কমন কিছু কি বলেছিলাম, হ্যালোজেন কোনগুলো, হ্যালোজেন কোনগুলো, হ্যাঁ হ্যালোজেন, ক্লোরিন, আয়োডিন, টিংচার আয়োডিন, কেউ নাম শুনেনি? 2% আয়োডিন, অ্যালকোহল, সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে, আয়োডিন হলো, ক্লোরিন হলো, হ্যালোজেন বলেছি, ফেনোলিক্স ইউজ করি, এই অ্যালকোহল বলেছি, এগুলো আমরা কেমিক্যাল হিসেবে ইউজ করি। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইগুলো হয়ে গেছে। নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স, রাইট? এটা বলেছি। আচ্ছা, এইরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কি বলেছিলাম, কোল্ড স্টেরিলাইজেশন।
হ্যাঁ, কোল্ড স্টেরিলাইজেশনটা কি? এগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয়, রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম, রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। আমি লিখে রাখবো কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন। যখন নরমাল টেম্পারেচার যেগুলো হয়, তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন? নয় তো, কারণ আমাদের হিট দিতে হচ্ছে, নরমাল টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা হচ্ছে এটা আমরা বলছি রেডিয়েশনটা কিন্তু ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবায়োটিকের মেইন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা, তাই তো? ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর। কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট? 1929 পেনিসিলিন। কোথা থেকে ডিসকভার হয়েছিল? মানে কি থেকে ওটা এসেছিল? পেনিসিলিন রোটেটা, ফার্স্ট ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক। এমআইসি কি? এমআইসি কথা বলেছিলাম। এমআইসি minimal inhibitor concentration, by MLC minimum lethal concentration। MIC বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইনহিবিট হয়ে যাবে সেটাকে আমরা বলি মিনিমাল, বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি MIC মিনিমাম একবার ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তাড়াতাড়ি এই সময় ইউজ করা হবে। আচ্ছা, একটা অ্যান্টিবায়োটিক রিচ পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে প্রথমত চলবে, ঠিক আছে? অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পেশেন্টকে দিলাম, বডিতে সবই বুঝলাম আমরা কাছে থেকে ক্লিন করছে ইউনিট করছে, কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বা হোস্টের ইমিউন সিস্টেমের উপর কোনো এফেক্ট না হয়, এই কারণে আছে। আর কি হতে পারে? অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? ব্রড স্পেকট্রাম নামটা শুনেই হয়ে যাবে। ব্রড ইন দ্য সেন্স মানে তার বিস্তরটা বেশি, অনেক বেশি সংখ্যক মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে। ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয়, সাইড এফেক্ট থাকবে না, হোস্টে কোনো এফেক্ট থাকবে না। এগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রপার্টি, তাই তো? আর কি বলেছিলাম? কেমোথেরাপি টার্মটা কি? কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি, তাই আমি বলেছিলাম তো অ্যান্টিসেপসিস এটা আমি বলেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে, এই তাই গুলোকে অটোক্লেভ, ময়েস্ট্রি, ড্রাইং, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথডকে বারবার করে বলছি। এই লাস্ট ক্লাসে তার আগের ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? পাস্টুরাইজেশন, অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কেমোথেরাপি, কি জিজ্ঞেস করলাম আমি? যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি, বা কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি।
বা অনেক স্নাইডাই ইউজ করে না, কি করে এরকম সারফেসটাকে দেখে এরকম ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায়। কি করে ওটা সারফেস থেকে ময়েশ্চারটা টেনে আনে, ওই জন্য ঠান্ডা হয়। তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে, ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল জিনিস ওখানে এইভাবে কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল প্রসেস, প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, বা ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালের কথা বলেছিল, ঠিক আছে, সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম, কেমিক্যাল কি ইউজ হয়, আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম ইন্টারলাইজেশনের কথা বলেছিলাম, যেমন টিন্ডাল, ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম তো, কি বলেছিলাম মনে করছে, আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি। ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন একদম তো বলেছিল আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর, এটা একদম কোশ্চেন করেছিলাম। 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর পর করে আর মনে নেই ইন্টারলাইজেশন। আচ্ছা, এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা, এই যে 3 দিন কথাটা বললাম, আসলে তো ইন্টারমিডিয়েট আমরা কি করছি, 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি, তখন আরেকটা অ্যাপ্লাই করলাম, কিছুটা ডিস্ট্রাকশন হলো, তারপর তো স্পট থেকে যেতে পারে, তাই তো? সবাই রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ না, আমি তো বুঝতে পারছি না, আমি এগুলো তো পড়িয়েছি, আবার তো আমি জাস্ট রিভাইজ করছি আজকে। আচ্ছা, আর অনেক সময় আমরা কি করি, বয়েল করি, পাস্টুরাইজেশনের 3টে টাইপ বলেছিলাম, কি বলেছিলাম এটা মনে আছে কারণ? Very good. High temperature, short time method. আরেকটা কি বলেছিলাম? Long time waiting method বলেছিলাম না low temperature waiting method? Low temperature waiting। আরেকটা বলেছিলাম খুব high temperature যখন আমরা ইউজ করি, ultra high temperature। কেমিক্যালের মধ্যে কি ইউজ করা, তার কথা একটা হলো আর কমন কি হয়, আর কমন কিছু আমি কি বলেছিলাম, হ্যালোজেন কোনগুলো, হ্যালোজেন কোনগুলো, হ্যাঁ হাইড্রোজেন, ক্লোরিন, আয়োডিন, টিংচার আয়োডিন, কেউ নাম শুনেনি? 2% আয়োডিন, অ্যালকোহল, সোডিয়াম আয়োডাইড, ঠিক আছে, আয়োডিন হলো, ক্লোরিন হলো, হ্যালোজেন বলেছি, ফেনোলিক্স ইউজ করি, এই অ্যালকোহল বলেছি, এগুলো আমরা কেমিক্যাল হিসেবে ইউজ করি। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইগুলো হয়ে গেছে। নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স, তাই দেখো আচ্ছা, এইরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কিন্তু বলেছিলাম কোল্ড স্টেরিলাইজেশন। হ্যাঁ, কোল্ড স্টেরিলাইজেশন কি? এগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয়, রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম, রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। সবাই লিখে রাখবেন কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন। যখন নরমাল টেম্পারেচার যেগুলো
তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন নয় তো, কারণ আমাদের হিট দিতে হচ্ছে, আমার টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা সেটা আমরা বলছি রেডিয়েশনটা কিন্তু আন্ডারগো করছে। আচ্ছা এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে। অ্যান্টিবায়োটিক কি? ড্রাগস। অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবায়োটিকের মেইন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা, তাই তো? ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর। কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট? 1929 পেনিসিলিন। কোথা থেকে ডিসকভার হয়েছিল? মানে কি থেকে ওটা এসেছিল? পেনিসিলিন রোটেটা ফার্স্ট ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক। এমআইসি কি? এমআইসি কথা বলেছিলাম। এমআইসি মিনিমাল ইনহিবিটর কনসেন্ট্রেশন বাই এমআইসি মিনিমাম লিথাল কনসেন্ট্রেশন। এমআইসি বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি মিনিমাল, বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি এমআইসি মিনিমাম একটা ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তাড়াতাড়ি সবাই বুঝতে পারবে। আচ্ছা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে কোনো চলবে, ঠিক আছে? অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পেশেন্টকে দিলাম, বডিতে সবই বুঝলাম আমরা কাছে কি করছে ইউনিট করছে, কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বা হোস্টের ইমিউন সিস্টেমের মধ্যে কোনো এফেক্ট না হয়, এই কারণে আর কি হতে পারে? অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? ব্রড স্পেকট্রাম নামটা শুনেই হয়ে যাবে। ব্রড ইন দ্য সেন্স অনেক তার বিস্তরটা বেশি, অনেক বেশি সংখ্যক মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে। ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয়, সাইড এফেক্ট থাকবে না, হোস্টে কোনো এফেক্ট থাকবে না, এইগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রপার্টি, তাই তো? আর কি বলেছিলাম? কেমোথেরাপি টার্মটা কি? কেমোথেরাপি কি? কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি, তাই? আমি বলেছিলাম তো অ্যান্টিসেপসিস একটা টার্ম বলেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে, এই তাই গুলোকে অটোকে মস্টি ট্রাই ফিজিক্যাল মেথড কেমিক্যাল মেথডকে বারবার করে বলছি। এই লাস্ট ক্লাসে তার আগে ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? পাস্টুরাইজেশন কি, অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কেমোথেরাপি, যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি, বা কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি ট্রিটমেন্ট করার জন্য, বা অনেক স্টাইলাইজ ইউজ করে না, কি করে এরকম সারফেসটাকে দেখে এরকম ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায়, কি করে ওটা? সারফেস থেকে ময়েশ্চারটা টেনে আনে, এর জন্য ঠান্ডা হয়। তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে, ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল সিঙ্ক ওখানে এইভাবে কাজ করে। স্পেসিফিক কি হয় ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল প্রসেস। তো
প্রোটিন সিনথেসিসটা কম করে দেবে বা ব্যাকটেরিয়া যে সেল ওয়ালের কথা বলেছিল, ঠিক আছে, সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম, কেমিক্যাল কি ইউজ হয়, আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম ইন্টারলাইজেশনের কথা বলেছিলাম, যেমন ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম তো, কি বলেছিলাম মনে করছে, আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি। ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন একদম তো বলেছিলাম আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর, এটা একদম কোশ্চেন করেছিলাম। 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর পর করে আর মনে নেই ইন্টারলাইজেশন। আচ্ছা, এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা, এই যে 3 দিন কথাটা বললাম আর জন্য তো ইন্টারমিডিয়েট না, কি করছি 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি, তখন আরেকটা অ্যাপ্লাই করলাম, কিছুটা ডিস্ট্রাকশন হলো, তারপর তো স্পট থেকে যেতে পারে, তাই তো? সবাই রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ না, আমি তো বুঝতে পারছি না, আমি এগুলো শুধু পড়িয়েছি, আবার কিন্তু আমি জাস্ট রিভাইজ করছি আজকে। আচ্ছা, আর অনেক সময় আমরা কি করি, বয়েল করি। পাস্টুরাইজেশনের 3টে টাইপ বলেছিলাম, কি বলেছিলাম এটা মনে আছে কারোর? Very good. High temperature, short time method. আরেকটা কি বলেছিলাম? তাই long time waiting method বলেছিলাম না low temperature waiting method? low temperature waiting। আরেকটা বলেছিলাম খুব high temperature যখন আমরা ইউজ করি, ultra high temperature। কেমিক্যালের মধ্যে কি ইউজ করা, তার কথা একটা হলো আর কমন কি হয়, আর কমন কিছু আমি কি বলেছিলাম, হ্যালোজেন কোনগুলো, হ্যাঁ hydrogen, chlorine, iodine, tincture iodine, क्या नाम सुना नहीं? 2% iodine in alcohol, sodium iodide, ठीक है? iodine मतलब chlorine होलो, halogen बोले, phenolics use करी, ये alcohol बोले, इनको ये हमारे chemical से use करी। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইগুলো হয়ে গেছে। নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স, রাইট? এটা বলেছি। আচ্ছা, এইরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কিন্তু বলেছিলাম কোল্ড স্টেরিলাইজেশন। হ্যাঁ, কোল্ড স্টেরিলাইজেশন কি? এইগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয়, রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম, রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। আমি লিখে রাখবো কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন। যখন নরমাল টেম্পারেচার যেগুলো হয়, তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন? নয় তো, কারণ আমাদের হিট দিতে হচ্ছে, নরমাল টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা হচ্ছে এটা আমরা বলছি রেডিয়েশনটা কিন্তু ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে। অ্যান্টিবায়োটিক কি?
অ্যান্টিবায়োটিকের মেন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা, তাই তো? ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর। কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট? 1929 পেনিসিলিন। কোথা থেকে ডিসকভার হয়েছিল? মানে কি থেকে ওটা এসেছিল? পেনিসিলিন রোটেটা, ফার্স্ট ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক। এমআইসি কি? এমআইসি কথা বলেছিলাম। এমআইসি minimal inhibitor concentration, by ml minimum lethal concentration. MIC বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইনহিবিট হয়ে যাবে সেটাকে আমরা বলি মিনিমাল, বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি MIC, মিনিমাম একটা ইনহিবিটরি কনসেন্ট্রেশন। তারপরে এই সবাই বুঝতে পারবো। আচ্ছা, একটা অ্যান্টিবায়োটিক রিচ পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে প্রথমত চলবে, ঠিক আছে? অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পেশেন্টকে দিলাম, বডিতে সবই বুঝলাম আমরা, কাছে থেকে ক্লিক করছে ইউনিট করছে, কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বা হোস্টের ইমিউন সিস্টেমের উপর কোনো এফেক্ট না হয়, এই কারণে আছে। আর কি হতে পারে? অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? ব্রড স্পেকট্রাম নামটা শুনেই হয়ে যাবে। ব্রড ইন দ্য সেন্স অনেক তার বিস্তরটা বেশি, অনেক বেশি সংখ্যক মাইক্রোঅর্গানিজমকে কিল করতে পারে। ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয়, সাইড এফেক্ট থাকবে না, হোস্টে কোনো এফেক্ট থাকবে না। এইগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রপার্টি, তাই তো? আর কি বলেছিলাম? কেমোথেরাপি টার্মটা কি? কেমোথেরাপি কি বুঝি? কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি, তাই? আমি বলেছিলাম তো অ্যান্টিসেপসিস এটা আমি বলেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে, এই তাই বলে অটোক্লেভ, ময়েস্ট্রি, ড্রাইং, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথডকে বারবার করে বলছি। এই লাস্ট ক্লাসে তার আগে ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? পাস্টোরাইজেশন, অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কেমোথেরাপি, যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি, বা কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি ট্রিটমেন্ট করার জন্য, বা অনেক স্টাইলাইজ ইউজ করে না, কি করে সারফেসটাকে থেকে অ্যালকোহল ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায়, কি করে না সারফেস থেকে ময়েশ্চারটা টেনে আনে, এর জন্য ঠান্ডা হয়। তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে, ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল জিনিস ওখানে এইভাবে কাজ করে। স্পেসিফিক কি হয়? ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল প্রসেস, প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, বা ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালের কথা বলেছিল, ঠিক আছে? সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম, কেমিক্যাল কি ইউজ হয়, আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম টিন্ডালাইজেশনের কথা বলেছিলাম, যেমন টিন্ডাল, ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম তো, কি বলেছিলাম মনে করছে? আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি,
ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন একজন তো বলেছিল আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর এটা একজন কোশ্চেন করেছিল 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর করে আর মনে নেই স্টেরিলাইজেশন আচ্ছা এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা এই যে 3 দিন কথাটা বললাম আর যদি তো ইন্টারমিডিয়েট না কি করছি 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি তখন আরেকটা অ্যাপ্লাই করলাম কিছুটা ডিস্ট্রাকশন হলো তারপর তো স্কোর থেকে যেতে পারে তাই তো সবাই রেসপন্ড করো প্লিজ হ্যাঁ না আমি তো বুঝতে পারছি না আমি এগুলো শুধু পড়িয়েছি আবার তো আমি জাস্ট রিভাইজ করছি আচ্ছা আর অনেক সময় আমরা কি করি বয়েল করি পাস্টুরাইজেশন তিনটে টাইপ বলেছিলাম কি বলেছিলাম এটা মনে আছে কারণ very good high temperature short time method আরেকটা কি বলেছিলাম long time waiting method বলেছিলাম না low temperature waiting method low temperature waiting আরেকটা বলেছিলাম খুব হাই টেম্পারেচার যখন আমরা ইউজ করি আলট্রা হাই টেম্পারেচার কেমিক্যাল এর মধ্যে কি ইউজ করা তার কত একটা হলো আর আর কমন কি হয় আর কমন সিস্টেম আর কি বলেছিলাম হ্যালোজেন কোনগুলো হ্যাঁ hydrogen chlorine iodine tincture iodine का नाम सुना नहीं 2% iodine alcohol sodium iodide ঠিক আছে iodine হলো chlorine হলো halogen বলেছে phenolics ইউজ করি এই alcohol বলেছে এগুলো আমরা কেমিক্যাল হিসেবে ইউজ করি তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইগুলো হয়ে গেছে নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স রাইট এটা বলেছি আচ্ছা এইরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কি বলেছিলাম কোল্ড স্টেরিলাইজেশন হ্যাঁ কোল্ড স্টেরিলাইজেশন কি এগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয় রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন আমি লিখে রাখবো কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন যখন নরমাল টেম্পারেচার যেগুলো হয় তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন নয় তো কারণ আমাদের হিট দিতে হচ্ছে নরমাল টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা হচ্ছে এটা আমরা বলছি রেডিয়েশনটা কিন্তু ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন আচ্ছা এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক কি করে অ্যান্টিবায়োটিকের মেইন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা তাই তো ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট 1929 পেনিসিলিন কোথা থেকে ডিসকভার হয়েছিল মানে কি থেকে ওটা এসেছিল
penicillin rotella, first discovery of antibiotic. MIC কি? MIC কথা বলেছিলাম, MIC minimal inhibitor concentration, MIC minimum lethal concentration. MIC বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি মিনিমাল, বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি MIC মিনিমাম একটা ইনহিবিটরি কনসেন্ট্রেশন। টার্মটা দেখে সবাই বুঝতে পারবে। আচ্ছা, একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে প্রথমত চলবে, ঠিক আছে? অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পেশেন্টকে দিলাম, বডিতে সবই বুঝলাম আমরা, কাছে কি করছে ইউনিট করছে, কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বা হোস্টের ইমিউন সিস্টেমের উপর যেন কোনো এফেক্ট না হয়, এই কারণে আর কি হতে পারে? অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো? ব্রড স্পেকট্রাম, নামটা শুনেই হয়ে যাবে। ব্রড ইন দ্য সেন্স অনেক তার বিস্তরটা বেশি, অনেক বেশি সংখ্যক মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে। ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয়, সাইড এফেক্ট থাকবে না, হোস্টে কোনো এফেক্ট থাকবে না। এইগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রপার্টি, তাই তো? আর কি বলেছিলাম? কেমোথেরাপি টার্মটা কি? কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি, তাই? আমি বলেছিলাম তো অ্যান্টিসেপসিস এটা আমি বলেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে, এই তাই গুলোকে অবশ্যই মনস্টি ট্রাই ফিজিক্যাল মেথড কেমিক্যাল মেথডকে বারবার করে বলছি। এই লাস্ট ক্লাসে তার আগের ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? পাস্টোরাইজেশন কি, অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কেমোথেরাপি, যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি, বা কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি ট্রিটমেন্ট করার জন্য, বা অনেক স্যানিটাইজ ইউজ করে না, কি করে এরকম সারফেসটাকে দেখে এরকম ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায়, কি করে ওটা? সারফেস থেকে ময়েশ্চারটা টেনে নেয়, এর জন্য ঠান্ডা হয়। তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে, ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল সিঙ্ক ওখানে এইভাবে কাজ করে। স্পেসিফিক কি হয়? ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনাল প্রসেস, প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, বা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কথা বলেছি, ঠিক আছে? সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম, কেমিক্যাল কি ইউজ হয়, আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম টিন্ডালাইজেশনের কথা বলেছিলাম, যেমন টিন্ডাল, ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম, কি বলেছিলাম মনে করছে? আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি। ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন অ্যাকচুয়ালি তো বলেছিলাম আমরা 100 ডিগ্রিতে বয়েল করার পর, এটা একদম কোশ্চেন করেছিলাম। 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর করে আর মনে নেই ইন্টারলাইজেশন। আচ্ছা, এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা? এই যে 3 দিন কথাটা বললাম, আর যদি তো ইন্টারমিডিয়েট আমরা কি করছি? 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি, তখন আরেকটা অ্যাপ্লাই করলাম, কিছু
কিছুটা ডিস্ট্রাকশন হলো, তারপর তো স্কোর থেকে যেতে পারে, তাই তো? সবাই রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ না আমি তো বুঝতে পারছি না, আমি এগুলো কিন্তু পড়িয়েছি, আবার কিন্তু আমি জাস্ট রিভাইজ করছি আজকে। আচ্ছা, আর অনেক সময় আমরা কি করি, বয়েল করি। পাস্টুরাইজেশনের তিনটে টাইপ বলেছিলাম, কি বলেছিলাম এটা মনে আছে কারোর? Very good. High temperature, short time method. আরেকটা কি বলেছিলাম? তাই long time waiting method বলেছিলাম না low temperature waiting method? low temperature waiting. আরেকটা বলেছিলাম খুব high temperature যখন আমরা ইউজ করি ultra high temperature. কেমিক্যাল এর মধ্যে কি ইউজ করা তার কত একটা হলো আর আর কমন কি হয়, আর কমন কিসের কথা আমি কি বলেছিলাম? হ্যালোজেন কোনগুলো? হ্যাঁ hydrogen, chlorine, iodine, tincture iodine का नाम सुना नहीं? 2% iodine in alcohol, sodium iodide, ठीक है? iodine मतलब chlorine होगा, halogen बोले, phenolics use करी, ये alcohol बोले, इनको ये हमारे chemical से use करी. তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি ইমপ্রুভ হয়ে গেছে। নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স, রাইট? এটা বলেছি। আচ্ছা এইরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কিন্তু বলেছিলাম কোল্ড স্টেরিলাইজেশন। হ্যাঁ, কোল্ড স্টেরিলাইজেশন কি? এগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয়, রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম, রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। সবাই লিখে রাখবেন কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন। যখন নরমাল টেম্পারেচার যেগুলো হয়, তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন? নয় তো, কারণ আমাদের হিট দিতে হচ্ছে, নরমাল টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা হচ্ছে সেটা আমরা বলছি রেডিয়েশনটা কিন্তু ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন। আচ্ছা, এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবায়োটিকের মেইন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস। মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা, তাই তো? ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর। কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট? 1929 পেনিসিলিন। কোথা থেকে ডিসকভার হয়েছিল? মানে কি থেকে ওটা এসেছিল? পেনিসিলিন রোটেটা ফার্স্ট ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক। এমআইসি কি? এমআইসি কথা বলেছিলাম। এমআইসি minimal inhibitor concentration by ml minimum lethal concentration.
এমআইসি বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না, যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইমিউনিট হয়ে যাবে সেটাকে আমরা বলি মিনিমাম, বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইমিউনিট হয়ে যায় সেটাকে আমরা বলি এমআইসি, মিনিমাম একটা ইমিউনিটি কনসেন্ট্রেশন। তাড়াতাড়ি সবাই বুঝতে পারবো। আচ্ছা, একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি পেশেন্টকে দিচ্ছি, তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে প্রথমত চলবে, ঠিক আছে? অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আমরা পেশেন্টকে দিলাম, বডিতে সবই বুঝলাম আমরা কাছে ক্লিক করছে ইউনিট করছে, কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? বা হোস্টের ইমিউন সিস্টেমের উপর কোনো এফেক্ট না হয়, এই কারণে আর কি হতে পারে? অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো, ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয়, সাইড এফেক্ট থাকবে না, হোস্টে কোনো এফেক্ট থাকবে না, এইগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রোগ্রাম, তাই তো? আর কি বলেছিলাম? কেমোথেরাপি টার্মটা কি? কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি, তাই আমি বলেছিলাম তো অ্যান্টিসেপসিস, এটা আমি বলেছিলাম। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে, এই তাই বলে অটোক্লেভ, ময়েশ্চার ড্রাইং, ফিজিক্যাল মেথড, কেমিক্যাল মেথডকে বারবার করে বলেছি। এই লাস্ট ক্লাসে তার আগের ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে, ঠিক আছে? পাস্টুরাইজেশন, অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কেমোথেরাপি, কি জিজ্ঞেস করলাম আমি? যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি, কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি ইনফেক্ট করার জন্য বা সাইনাইড ইউজ করে না, কি করে সারফেসটাকে থেকে অ্যালকোহল ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায়, কি করে ওটা? সারফেস থেকে ময়েশ্চারটা টেনে আনে, ওই জন্য ঠান্ডা হয়। তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে, ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল সিঙ্কে ওখানে এইভাবে কাজ করে। স্পেসিফিক কি হয়? ব্যাকটেরিয়াল যে ট্রান্সলেশনের প্রসেস, প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায়, বা ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালের কথা বলেছিল, ঠিক আছে? সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ। তো এইভাবেই মেথডগুলো কাজ করে, ফিজিক্যাল মেথড। আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম? কেমিক্যাল কি ইউজ হয়? আর ওই মেথডস আছে ফিজিক্যাল, আমি বলেছিলাম টিন্ডালাইজেশনের কথা বলেছিলাম, যেমন টিন্ডাল, ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম তো, কি বলেছিলাম মনে করছে? আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি। ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন একদম তো বলেছিল আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর, এটা একদম কোশ্চেন করেছিলাম। 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর পর করে আরো মনে নেই ইন্টারলাইজেশন। আচ্ছা, এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা? এই 3 দিন কথাটা বললাম, আর যদি তো ইন্টারমিডিয়েট আমরা কি করছি? 3 দিন ধরে ওটাকে অ্যাপ্লাই করছি, তখন আরেকটা অ্যাপ্লাই করলাম, কিছুটা ডিস্ট্রাকশন হলো, তারপর তো স্পোর্ট থেকে যেতে পারে, তাই তো? সবাই রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ না, আমি তো বুঝতে পারছি না, আমি এগুলো শুধু পড়িয়েছি, আবার তো আমি জাস্ট রিভাইজ করছি আজকে। আচ্ছা, আর অনেক সময় আমরা কি করি? বয়েল করি। পাস্টুরাইজেশনের 3টে টাইপ বলেছিলাম, কি বলেছিলাম? এটা মনে আছে কারণ? Very good. High temperature, short time method. আর একটা কি বলেছিলাম?
লং টাইম ওয়েটিং কথা বলেছিলাম না লো টেম্পারেচার ওয়েটিং এটা লো টেম্পারেচার ওয়েটিং আর এটা বলেছিলাম খুব হাই টেম্পারেচার যখন আমরা ইউজ করি আলট্রা হাই টেম্পারেচার কেমিক্যাল এর মধ্যে কি ইউজ করা তাহলে কত একটা হলো আর আর কমন কি হয় আর কমন কিছু আমি কি বলেছিলাম হ্যালোজেন কোনগুলো হ্যাঁ হ্যালোজেন ক্লোরিন আয়োডিন টিংচার আয়োডিন কেউ নাম শুনেনি 2% আয়োডিন অ্যালকোহল সোডিয়াম আয়োডাইড ঠিক আছে আয়োডিন হলো ক্লোরিন হলো হ্যালোজেন বলেছি ফেনোলিক্স ইউজ করি এই অ্যালকোহল বলেছি এগুলো আমরা কেমিক্যাল হিসেবে ইউজ করি তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইগুলো হয়ে গেছে নেক্সট আমি যেটা বলেছিলাম কেমোথেরাপি এন্ড অ্যান্টিবায়োটিক্স রাইট এটা এরকম আমরা বললে রেডিয়েশনের কথা বললে আরেকটা টার্ম কি বলেছিলাম কোল্ড স্টেরিলাইজেশন হ্যাঁ কোল্ড স্টেরিলাইজেশন কি এগুলো যদি কোল্ড স্টেরিলাইজেশনের মধ্যে হয় রেডিয়েশনটা কোল্ড স্টেরিলাইজেশন মানে যেখানে আমরা নরমাল টেম্পারেচারে যখন স্টেরিলাইজেশন বলেছিলাম রেডিয়েশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ কোল্ড স্টেরিলাইজেশন আমি লিখে রাখবো কারণ অনেক সময় আসে কোল্ড স্টেরিলাইজেশন যখন নরমাল টেম্পারেচার যেগুলো তাহলে ইনসিনারেশন কি কোল্ড স্টেরিলাইজেশন বা পাস্টুরাইজেশন কি কোল্ড স্টেরিলাইজেশন নয় তো কারণ আমাদের হিট দিতে হচ্ছে নরমাল টেম্পারেচার তো হচ্ছে বাট এয়ার পয়েন্টটা হচ্ছে সেটা আমরা করছি রেডিয়েশনটা কিন্তু আন্ডার করছে আচ্ছা এবার অ্যান্টিবায়োটিক্স এর কথা আসে অ্যান্টিবায়োটিক কি drugs অ্যান্টিবায়োটিক কি করে অ্যান্টিবায়োটিকের মেইন কাজ হচ্ছে ডিস্ট্রাকশন অফ প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা বা তাদের গ্রোথটাকে ইনহিবিট করা তাই তো ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভারি সেটা গল্প বলেছিলাম আলেকজান্ডার ফ্লেমিং এর কোন অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছিল ফার্স্ট 1929 পেনিসিলিন কোথা থেকে ডিসকভার হয়েছিল মানে কি থেকে ওটা এসেছিল পেনিসিলিন রোটেটা ফার্স্ট ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক এমআইসি কি এমআইসি কথা বলেছিলাম এমআইসি minimal inhibitor concentration by ml minimum concentration MIC বলতে আমরা যখন অ্যান্টিবায়োটিক ডোজেজের কথা বলি না যে পরিমাণ অ্যান্টিবায়োটিক দিলে একটা ব্যাকটেরিয়া কমপ্লিটলি ইনহিবিট হয়ে যাবে সেটাকে আমরা বলি মিনিমাল বা যে মিনিমাম অ্যামাউন্টটা দিলে একটা ব্যাকটেরিয়া আর কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড ইনহিবিট হয়ে যায় সেটাকে আমরা বলি MIC মিনিমাম একবার ইনহিবিটরি কনসেন্ট্রেশন তাড়াতাড়ি সবাই বুঝতে পারবে আচ্ছা একটা অ্যান্টিবায়োটিক রিচ পেশেন্টকে দিচ্ছি তাহলে তার কোনো সাইড এফেক্ট থাকলে তো কোনো চলবে ঠিক আছে অর্থাৎ হোস্টের যেন কোনো ক্ষতি না আমরা পেশেন্টকে দিলাম বডিতে সবই বুঝলাম আমরা কাছ থেকে কি করছে ইউনিট করছে কিন্তু হোস্টের যেন কোনো ক্ষতি না ঠিক আছে বা হোস্টের ইমিউন সিস্টেমের উপর কোনো এফেক্ট না হয় এই কারণে আছে
আর কি হতে পারে অবশ্যই ব্রড স্পেকট্রাম হলে ভালো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনগুলো ব্রড স্পেকট্রাম নামটা শুনেই হয়ে যাবে ব্রড ইন দ্য সেন্স অনেক তার বিস্তরটা বেশি অনেক বেশি সংখ্যক মাইক্রো অর্গানিজমকে কিল করতে পারে ব্রড স্পেকট্রাম হলে খুব ভালো হয় সাইড এফেক্ট থাকবে না ডোজে কোনো এফেক্ট থাকবে না এগুলো হচ্ছে মেনলি অ্যান্টিবায়োটিকের প্রোগ্রাম তাই তো আর কি বলেছিলাম কেমোথেরাপি টার্মটা কি কেমোথেরাপি এজেন্ট আমরা বলি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা কোনো ব্যাকটেরিয়াকে কিল করি তাই আমি বলেছিলাম দেখি অ্যান্টিসেপসিস এটা আমি বলেছিলাম এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে টার্মগুলো আমি ডিসকাস করছি বারবার করে এই তাই বলে অটোক্লেভ মাস্টি ট্রাই ফিজিক্যাল মেথড কেমিক্যাল মেথডকে বারবার করে বলেছি এই লাস্ট ক্লাসে তার আগের ক্লাসে বলেছিলাম এই টার্মগুলো সবাই ভালো করে স্টাডি করবে ঠিক আছে পাস্টোরাইজেশন অটোক্লেভের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে অ্যান্টিবায়োটিক্স এর ক্যারেক্টারিস্টিক্স কেমোথেরাপি যখন কোনো কেমিক্যাল সাবস্টেন্স ইউজ করে আমরা ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে আমরা সেটা কেমোথেরাপি এজেন্ট আমরা যেটা ইউজ করছি ইনফেক্ট করার জন্য বা সাইনাইড ইউজ করে না কি করে সারফেসটাকে থেকে অ্যালকোহল ইউজ করার পর হাতটা ঠান্ডা হয়ে যায় তো কি করে ওটা সারফেস থেকে ময়েশ্চারটা টেনে আনে জন্য ঠান্ডা হয় তাহলে ময়েশ্চার লস হয়ে গেলে ওয়াটার লস হয়ে গেলে ব্যাকটেরিয়াল সিঙ্কে ওখানে এইভাবে কাজ করে কিছু ক্ষেত্রে কি হয় ব্যাকটেরিয়াল ট্রান্সলেশনের প্রসেস প্রোটিন সিনথেসিসটা বন্ধ হয়ে যায় বা ব্যাকটেরিয়াল যে সেল ওয়ালের কথা বলেছি ঠিক আছে সেল ওয়ালের স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে তার আগে ফিনিশ তো এইভাবেই মেথডগুলো কাজ করে ফিজিক্যাল মেথড আর কেমিক্যালের মধ্যে কি বলছিলাম কেমিক্যাল কি ইউজ হয় আর ওই মেথডস আছে ফিজিক্যাল আমি বলেছিলাম ইন্টারনালাইজেশনের কথা বলেছিলাম যেমন টিন্ডাল ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন বলেছিলাম তো কি বলেছিলাম মনে করছে আগের ক্লাসে বলেছিলাম 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা স্টেরিলাইজ করি ইন্টারমিডিয়েট স্টেরিলাইজেশন একদম তো বলেছিল আমাকে 100 ডিগ্রিতে বয়েল করার পর এটা একদম কোশ্চেন করেছিল 3 দিন সাবসিকুয়েন্টলি আমরা পর পর করে আর মনে নেই ইন্টারনালাইজেশন আচ্ছা এই টার্মটা ইন্টারমিডিয়েট কেন বলছি আমরা এই যে 3 দিন কথাটা বললাম আর যদি তো ইন্টারমিডিয়েট আমরা কি করছি 3 দিন ধরে আমরা অ্যাপ্লাই করছি তখন আরেকটা অ্যাপ্লাই করলাম কিছুটা ডিস্ট্রাকশন হলো তারপর তো স্কোর থেকে যেতে পারে তাই তো সবাই রেসপন্ড করো প্লিজ হ্যাঁ না আমি তো বুঝতে পারছি না আমি এগুলো পড়িয়েছি আবার তো আমি জাস্ট রিভাইজ করছি আচ্ছা আর অনেক সময় আমরা কি করি বয়েল করি পাস্টুরাইজেশনের তিনটে টাইপ বলেছিলাম কি বলেছিলাম এটা মনে আছে কারণ very good high temperature short time method আর এটা কি বলেছিলাম তাই লং টাইম ওয়েটিং মেথড বলেছিলাম না লো টেম্পারেচার ওয়েটিং মেথড লো টেম্পারেচার ওয়েটিং আর এটা বলেছিলাম খুব হাই টেম্পারেচার যখন আমরা ইউজ করি আলট্রা হাই টেম্পারেচার কেমিক্যালের মধ্যে কি ইউজ করা তার কথা একটা হলো আর
আর আমার নাম বাচ্চান মল্লিক, আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের মেকানিক ডিজেল ট্রেডের একজন ইনস্ট্রাক্টর। আমি আজকে চলে এসেছি, আমি মেকানিক ডিজেল ট্রেডের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে এখানে আমার সামনে রয়েছে একটা 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। আমি আপনাদের সামনে টোটাল এই ডিজেল ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটু আলোচনা করার চেষ্টা করব যে কীভাবে একটা ইঞ্জিন আমার ওয়ার্ক করে। আমি আগেই বলে নিচ্ছি যেটা আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, অর্থাৎ কি এই ইঞ্জিনটাতে আমার 6টা সিলিন্ডার রয়েছে এবং এটা 4 স্ট্রোকের ডিজেল ইঞ্জিন। আমি এই ইঞ্জিন সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরবো যে এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কিভাবে ওয়ার্কিং করে, তার ওয়ার্কিং প্রসেস কি এবং কোনটার কি পার্টের নাম, সে কিভাবে ওয়ার্ক করে। তো ফার্স্ট আমি চলে আসি, আমরা কি করে বুঝবো যে এটা আমার ডিজেল ইঞ্জিন। ফার্স্ট এই আইডেন্টিফিকেশনটা করতে হবে। আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই দেখব যে স্পার্ক প্লাগ থাকে, ডিজেল ইঞ্জিনে আমার কি থাকে, স্পার্ক প্লাগ থাকে। এই দেখুন, এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে লাইন বেরিয়ে গেছে, এইগুলাকে বলা হচ্ছে যে ফুয়েল লাইন। এবং এখানে আমার কি ইনজেক্টর রয়েছে, আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারবো যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ফুয়েল ইনজেক্টর পাম্প, ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্য দিয়ে আমার ফুয়েল স্প্রে হচ্ছে। আমি এটা দেখলাম যে একটা কন্ডিশন বুঝলাম যেটা ডিজেল ইঞ্জিনের কন্ডিশন। 2 নাম্বার কি, ডিজেল ইঞ্জিনে অবশ্যই একটা ওয়েট সম্পূর্ণ এবং হেভি ইঞ্জিন হয়, সেটা আমরা এই ইঞ্জিন দেখেই বুঝতে পারছি। 6 সিলিন্ডার একটা ইঞ্জিন, 6টা সিলিন্ডার। 6 সিলিন্ডার আমরা কী বুঝবো, আমরা প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে আমার যে ফুয়েল লাইন কিন্তু রয়েছে, তাই আমরা ডিজেল ইঞ্জিন বলতে পারি, হেভি ইঞ্জিন বলতে পারি। 6 সিলিন্ডার বলছি। এরপর আমাদের কিছু পার্ট রয়েছে, যে সমস্ত পার্টগুলোকে আমি ডিসকাস করব। আমাদের এই একটা পার্ট রয়েছে, এই পার্টটাকে বলা হয় এয়ার ক্লিনার। অর্থাৎ কি আমাদের ইঞ্জিন সিলিন্ডার, ইঞ্জিনের যে ওয়ার্কিং প্রসেস, ফার্স্ট হচ্ছে আমার সাকশন স্ট্রোক। ডিউরিং সাকশন স্ট্রোক পিস্টন মুভ টিডিসি টু বিডিসি, অর্থাৎ কি পিস্টন যখন উপর থেকে নিচের দিকে নামে তখন ফ্রেশ এয়ার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। তার মাধ্যমে প্রবেশ করে ইনলেট পোর্ট দিয়ে প্রবেশ করে এবং সেখানে একটা ডোর থাকে যাকে আমরা বলি ভালভ। সেই ভালভ ওপেন হয়ে যায় ডিউরিং সাকশন স্ট্রোকে। ডিউরিং সাকশন স্ট্রোকে যখন ভালভ ওপেন হয়ে যাচ্ছে তখন ফ্রেশ এয়ার আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে। তো ইঞ্জিন ফ্রেশ এয়ারটাকে প্রবেশ করার জন্য এখানে একটা এয়ার ক্লিনার রয়েছে। কি কারণে, যাতে বাইরের যে এয়ার, সেই এয়ারের মধ্যে অনেক সময় আমরা দেখি অনেক ধূলিকণা রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা যদি বিভিন্ন রকমের যন্ত্রপাতির সাহায্যে দেখতে চাই দেখবো যে অনেক রকমের দূষিত বায়ু রয়েছে। সেই সমস্ত দূষিত বায়ুগুলোকে সম্পূর্ণভাবে ক্লিন করে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পাঠানো হয়, এতে আমার কম্বাশন বা আমার আউটপুট অনেকটা বেটার হয়, যার জন্য আমরা এয়ার ক্লিনার ইউজ করি। তো ফার্স্ট এয়ার ক্লিনারের মাধ্যমে ক্লিন হচ্ছে। এয়ার ক্লিনার ক্লিন হওয়ার পর ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে ডিউরিং সাকশন স্ট্রোক আমার প্রবেশ করছে। ডিউরিং সাকশন স্ট্রোক প্রবেশ করার পর আমার কম্প্রেশন স্ট্রোক হচ্ছে। অবশ্যই আমি কম্প্রেশন স্ট্রোক ইমাজিনেশন বা আমরা ভিডিওতে দেখেছি, আমরা হয়তো কলেজে দেখতে পাই না, কিন্তু ডিউরিং কম্প্রেশন স্ট্রোকে আমরা যেটা দেখি পিস্টন মুভ করে আমার বিডিসি টু টিডিসি, অর্থাৎ কি পিস্টন নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। তারপর হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। তো আমরা এক্সজস্ট স্ট্রোকে দেখবো, আপনাদের সামনে দেখাবো। এখানে বিভিন্ন রকমের এক্সজস্ট পোর্ট রয়েছে, যার সাহায্যে এক্সজস্ট গ্যাস কিন্তু বেরিয়ে যায়। এই আমার এক্সজস্ট পোর্ট, অর্থাৎ কি প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে পোর্ট রয়েছে। এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য, এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য। প্রত্যেকটা পোর্টের সঙ্গে কিন্তু একটা কমন কানেক্টিং রয়েছে, যার মাধ্যমে প্রত্যেকটা সিলিন্ডার থেকে এক্সজস্ট গ্যাস বেরিয়ে যায়। এটা প্রসেস। আমরা আরও একটা পার্ট এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা দেখছি অয়েল লাগানো, যেটা বলে স্টার্টার মোটর। যেহেতু এটা হেভি ইঞ্জিন, এই হেভি ইঞ্জিনটাকে ফার্স্ট ইনিশিয়াল টাইমে স্টার্ট করার জন্য স্টার্টার মোটর দিয়ে স্টার্ট করতে হবে। এটা ক্রাঙ্কিং জন্য, কারণ হচ্ছে ফার্স্ট সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট, এই স্ট্রোক কমপ্লিট করতে না পারলে কখনোই কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। তাই ইনিশিয়াল পয়েন্টে
আমার সাকশন কম্প্রেশন পাওয়ারের জন্য অর্থাৎ ইঞ্জিনকে স্টার্ট করার জন্য ফার্স্ট কী হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে বা ব্যাটারির মাধ্যমে আমরা কী করি, এই পাওয়ারটাকে স্টার্টার মোটরের মাধ্যমে, এখানে প্লাঞ্জার রয়েছে এবং এখানে আমার ফ্লাই হুইল রয়েছে, এর ভিতরে ফ্লাই হুইল রয়েছে এবং এই স্টার্টার মোটর তার প্লাঞ্জার রয়েছে, সে ফ্লাই হুইলের সঙ্গে কানেক্ট হয়ে ফ্লাই হুইল হয়ে ঘটছে। আর ফ্লাই হুইলের সঙ্গে কানেক্ট হয় ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্ট হচ্ছে পিস্টন। তাহলে কী হলো, যখনই আমার স্টার্টার মোটর ফ্লাই হুইলকে মুভমেন্ট করাচ্ছে, ফ্লাই হুইল মুভমেন্ট মানেই আমার ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করা, আর ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করলেই আমার সাকশন কম্প্রেশন পাওয়ার এডজাস্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ কি, এই চারটে প্রসেস যখনই হবে তখন ইঞ্জিন অটোমেটিক চলতে থাকবে। ইঞ্জিন যখনই নিজে নিজে চলতে শুরু করবে তখন আমার এক্সট্রা পাওয়ারের কোনো প্রয়োজন নেই, তখন আমি কি আমার ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্ট করে দেবো, অটোমেটিক পিস্টন কাজ করবে এবং ইঞ্জিন ওয়ার্ক করবে। এই একটা আমার পার্ট দেখলাম, যেটা আমরা বলছি স্টার্টার পার্ট। আমরা আরও একটা পার্ট দেখছি এখানে, ডায়নামো বলছি এই পার্টটাকে, এই পার্টটাকে আমরা বলছি ডায়নামো। এটা কি, ইলেকট্রিসিটি প্রডিউস করে। অর্থাৎ কি, আমাদের ভেহিকেলে অনেক সময় গাড়িতে দেখা যায় যে বিভিন্ন রকম ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, বা অনেক সময় স্টার্টিংয়ের ক্ষেত্রে স্টার্টার মোটরের প্রয়োজন হয় পরবর্তী পর্যায়ে সেটাকে স্টার্ট করার জন্য, যার জন্য কি হয়, এর মাধ্যমে এই স্টার্টার মোটরের মাধ্যমে এই ডায়নামোর মাধ্যমে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এ কার সঙ্গে কানেক্ট থাকে, এ হচ্ছে আমার সম্পূর্ণ ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে, ক্র্যাঙ্কশ্যাফট নিচেই রয়েছে, ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রয়েছে এই ফ্যানে। এই ফ্যানটা কী ফ্যান আমি আপনাদেরকে বলবো, এই সঙ্গে একটা পুলির মাধ্যমে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ কি, এ মুভমেন্ট করলে এও মুভমেন্ট করবে, অর্থাৎ কি এর মাধ্যমে এই ঘুরলে আমার স্টার্টার ডায়নামো ঘুরলে সেই ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এরপর আমি চলে আসি, এটাকে একটা পার্ট বলছে, এই পার্টের নাম হচ্ছে রেডিয়েটার। এই রেডিয়েটারের কাজ কি, রেডিয়েটারের কাজ হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার যখন সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে, ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হচ্ছে, তো সেই হিটটাকে রিডিউস করার জন্য একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার নিয়ে রাখার জন্য, একটা সার্টেন টেম্পারেচার কমিয়ে রাখার জন্য, যাতে টেম্পারেচার অতিরিক্ত বৃদ্ধি না হয়, যার জন্য কী হয়, এই রেডিয়েটার ইউজ করা হয়। রেডিয়েটারের মাধ্যমে যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে কুলিং সিস্টেম রয়েছে, কুলিং সিস্টেমের ওয়াটারটাকে গরম ওয়াটারটাকে বা গরমটাকে ভালো করে এই রেডিয়েটারে পরিষ্কার করা হয় এবং রেডিয়েটারে এটাকে কুল করে, কুল বলতে একটা সার্টেন টেম্পারেচার নিয়ে এসে আবার তোমরা ইঞ্জিন সিলিন্ডারে পরিষ্কার না হয়, যাতে ইঞ্জিন সিস্টেম ইউজ করি। কুলিং সিস্টেমের মেন পার্ট একটা রেডিয়েটার। এই রেডিয়েটারের সঙ্গে সামনে আপনারা দেখবেন, খেয়াল করবেন একটু, যে রেডিয়েটারের একটা ফ্যান রয়েছে, কুলিং ফ্যান বলা হয় একে। এই কুলিং ফ্যানের মাধ্যমে এক্সট্রা হাওয়া, এক্সট্রা এয়ার আমার এই রেডিয়েটারে প্রবেশ করে কুলিং করতে সাহায্য করে। এই একটা আমি পার্ট দেখলাম আপনাদের। এরপর আমি আপনাদের চলে আসবো এই জায়গায়, এই দিকে একটু আসবেন, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, বের হয়ে যাবে। এখানে আমি দেখলাম যে এটাকে বলা হয় ফুয়েল ফিড সিস্টেম, ফুয়েল ফিড সিস্টেমের একটা পার্ট, এটাকে বলা হয় কি ফুয়েল ফিল্টার। অর্থাৎ কি, এই যে আমার ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্য দিয়ে, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্য দিয়ে আমার ফার্স্ট ফুয়েল আসছে। ফুয়েল কোথায় আসছে, ফার্স্ট ফুয়েল সিস্টেমের মধ্যে দিয়ে ফুয়েল ইঞ্জেক্টর পাম্পে যাচ্ছে এবং এখানে গিয়ে টোটালি ফুয়েল ফার্স্টে ফুয়েল ফিড সিস্টেম আসছে। এই যে পাম্প, এই পাম্পের মাধ্যমে ফার্স্ট ফুয়েল এই জায়গায় প্রবেশ করছে। কোথায়, এই জায়গায় ফিড পাম্পে। এই ফিড পাম্প থেকে পাম্প করে ফুয়েলটাকে ট্রান্সফার করছে ফুয়েল ফিল্টারে। এখানে এটাকে বলা হয় প্রাইমারি ফিল্টার, এটাকে বলা হয় সেকেন্ডারি ফিল্টার। এই প্রাইমারি সেকেন্ডারি ফিল্টারের মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো যেখানে কিছু পার্টিকেলস টাইপ যদি কিছু থেকে থাকে, নদী করা বালি যদি কিছু থাকে, এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়ে যায়। তারপরে যে পার্টটা সেটাকে বলা হয় সেকেন্ডারি ফিল্টার। এই সেকেন্ডারি ফিল্টার টোটালি পেপার ফিল্টার। অর্থাৎ কি, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি কোনো ডাস্ট বা পার্টিকেল থাকে, কোনো কেমিক্যাল থাকে, সে কিন্তু এই জায়গায় ক্লিয়ার হয়ে যায়। তারপর কি, এই ফিল্টার থেকে প্রাইমারি ফিল্টার সেকেন্ডারি ফিল্টার থেকে সরাসরি চলে আসছে আমার ফুয়েল ইনজেক্টর পাম্প, এটা বলা হয় FIP, ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্যে আমাদের রয়েছে গভর্নর, যেটাকে আমরা গভর্নমেন্ট থেকে এসেছি গভর্নর। অর্থাৎ কি, এই ঠিক করে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েল ইনজেক্ট করবো। অর্থাৎ এখানে 6টা সিলিন্ডার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6 সিলিন্ডার, 6টা সিলিন্ডার। তাহলে প্রত্যেকটা সিলিন্ডারে সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে, কোন ইঞ্জিনে কোন সিলিন্ডারে আমি ফুয়েলটাকে স্প্রে করবো, এটা ঠিক করে এই জায়গা থেকে, এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে। এখানেই রয়েছে আমার গভর্নর। অর্থাৎ কি, এই ঠিক করে যে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েলটাকে প্রেস করব এবং কোন টাইমে করব।
সেটা কিন্তু এই নির্ণয় করে, যার জন্য ফুয়েল ইঞ্জেক্টর পাম্প ডিজেল ইঞ্জিনে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এই ফুয়েল ইঞ্জেক্টরের মাধ্যমে ফুয়েল স্প্রে হয়ে যাচ্ছে এবং কখন কোন সময় প্রয়োজন আমার দেখিয়ে দিচ্ছি। এখানে আরো একটা পার্ট আমরা দেখছি, এই পার্টটাকে বলা হচ্ছে আমার যে লুব্রিকেটিং সিস্টেমের জন্য আমার লুব্রিকেটিং ফিল্টার, অর্থাৎ কি যেটা আমরা বলছি অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল যেটা ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের জন্য ইঞ্জিনকে পিছলে করার জন্য পিস্টন যেহেতু সিলিন্ডার বরাবর কন্টিনিউ আপ ডাউন করে, ওঠানামা করে, সেই অর্থে এখানে দেখা যায় যে কি কন্টিনিউ পিস্টন যখন সিলিন্ডারের গা বরাবর ওঠানামা করতে থাকে, ফলে সেখানে একটা ফ্রিকশন ঘর্ষণের সৃষ্টি হয়, যার জন্য সেটা আমাদের লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়। লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়, ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় ইঞ্জিনকে যাতে ঠিকঠাক মসৃণভাবে চালানোর জন্য। তো এই যে ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েল ফার্স্ট কিন্তু এই ইঞ্জিন এর মাধ্যমে প্রথমে ক্লিয়ার হয়, ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পর আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনের গা বরাবর উঠে টোটালটা ক্লিয়ার করে। এই সিস্টেমটাকে আমরা এটাকে বলছি কি, আমরা বলছি যে অয়েল ফিল্টার, এটাকে আমরা বলছি কি অয়েল ফিল্টার। এই একটা পার্ট, এটা হচ্ছে আউটলেট শ্যাফট। আউটলেট শ্যাফট কি, এটা আমাদের মেন শ্যাফট, অর্থাৎ কি ইঞ্জিন যে আমার টোটাল যখন একটা ইঞ্জিন ওয়ার্কিং করছে, একটা ইঞ্জিন যখন ওয়ার্কিং করছে সাকশন কম্প্রেশন পাওয়ারের পর কি হচ্ছে, ইঞ্জিন টোটালি একটা পাওয়ার তৈরি হচ্ছে। পাওয়ারটা জেনারেট হয়ে কোথায় হচ্ছে না, ক্র্যাঙ্ক শ্যাফটে পাওয়ারটা জেনারেট হয়, সে স্টোর করে। সেই ক্র্যাঙ্ক শ্যাফটের একটা দিক দুটো দিক, এই একটা পার্ট আর একটা পার্ট ওই সাইড রয়েছে। এই পার্টটা কিন্তু আমরা মেন শ্যাফট বলি, যেটাকে ফ্লাইহুইলের মাধ্যমে দিয়ে আমার মেন শ্যাফটে বেরিয়ে আসে। এর মাধ্যমে এই পার্টটাকে আমরা কাজে লাগাই, কাজে লাগিয়ে আমরা কী করি, বিভিন্ন রকমের গাড়ি বা ভেহিকেলকে পরিচালনা করতে লাগাতে পারি, বা অনেক সময় ইলেকট্রিসিটির কাজের জন্য ডায়নামিক করে ইলেকট্রিসিটি পুরানোর দরকার পড়ে। মেন হচ্ছে এই শ্যাফট আমার ইঞ্জিন সিলিন্ডারের ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে কানেক্ট হয়ে টোটাল এই শ্যাফটে বেরিয়ে আসছে। এটার শ্যাফট আর একটা শ্যাফট যেটা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে অপর সাইডে থেকে, সেটাকে আমরা কি ক্যাম শ্যাফট, স্টার্টার মোটর, ফ্যান, ফুয়েল ইঞ্জেক্টর পাম্প টোটালভাবে পরিচালনা করার জন্য আর একটা শ্যাফট থেকে পাওয়ার নিয়ে আমরা কাজ চালাই। এই টোটাল আমার ডিজেল ইঞ্জিন ওয়ার্কিং প্রসেস সিস্টেম আমি আপনাদের সামনে দেখলাম যে আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কীভাবে কাজ করছে। এটা একটা হেভি ইঞ্জিন এবং এই ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস আপনাদের সামনে আমি তুলে ধরলাম পার্ট বাই পার্ট, কীভাবে ওয়ার্ক করছে এবং তার আউটপুট কীভাবে আসছে, কোনটা পার্ট আমি টোটালি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার এই যে ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিনের কোনটা কি পার্ট সেই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এবার পার্টিকুলার প্রত্যেকটা পার্টের কিছু সূক্ষ্ম কাজ রয়েছে, যে সমস্ত কাজগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো। যেমন এই একটা আপনারা পার্ট দেখছেন, যে এই পার্টটা কি পার্ট রয়েছে, এর কি কাজ। অ্যাকচুয়ালি আমরা এই জায়গার মাধ্যমে, এই পার্টের মাধ্যমে আমরা যে ইঞ্জিন অয়েল যেটা লুব্রিকেটিং অয়েল, সেই অয়েলটা কিন্তু আমরা এই ইঞ্জিনের ওয়েলের উপর দিয়ে এখান দিয়ে প্রবেশ করা হয়। তার মাধ্যমে কী হয়, টোটাল অয়েলটা আস্তে আস্তে নিচে নামে এবং নিচে একটা জায়গায় স্টোর হয়। আমার যে অয়েল প্যান রয়েছে সেই অয়েল প্যানের মধ্যে থাকে এবং সেটা ওয়ার্কিং। এই হচ্ছে আমার একটা পার্টের আপনাদেরকে দেখা। আরও কিছু পার্ট রয়েছে, যে সমস্ত পার্টগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। যেমন এইটাকে বলা হয়, একটা পার্ট দেখছেন, এটা রেডিয়েটার, আপনাদের আগেই বুঝিয়েছি। এই রেডিয়েটারের যে কুলেন্ট, অর্থাৎ যে জল বা ওয়াটার সেটা এই যে এখানে স্টোর হচ্ছে, এটাকে বলা হয় আপার হোস। এটাকে কী বলা হয়, আপার হোস। অর্থাৎ কি ইঞ্জিন সিলিন্ডারের যে কুলেন্ট, সেটা কিন্তু এই আপার হোস দিয়ে আমাদের রেডিয়েটারে প্রবেশ করে। ঠিক আছে, এইবার এই রেডিয়েটারে দেখবেন যে এই যে একটা মানে রেডিয়েটারের জলটা কোথায় থাকে বা কুলেন্টটা কোন জায়গায় থাকে, একটু যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে একটু দেখুন ভালো করে যে এই প্রত্যেকটা একটা ফ্রেঞ্চ রয়েছে, অর্থাৎ কি একটা জিরি ছোটো ছোটো ফাঁক রয়েছে এবং তার মধ্যে দিয়ে একটা একটা করে লাইন চলে গেছে আমাদের
যে কুলেন্ট, সেই কুলেন্ট কিন্তু এই লাইনের মধ্যে দিয়েই প্রবেশ করে থাকে। আর এই যে সরু 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 কপারের কিছু পাতি রয়েছে, একদম ফ্রিঞ্জ রয়েছে, একদম ঝিরি 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 ফাঁকা ফাঁকা, এখানে কি হয়, এয়ারটাকে স্টোর করে। অর্থাৎ কি, খুব পাতলা মিটার, এই পাতলা মিটারটা যত তাড়াতাড়ি ঠান্ডা হয়, এর পাশের যে হট ওয়াটার, যেটা সেই হট ওয়াটারটা কিন্তু কিছুটা কুল করতে টেম্পারেচারকে রিডিউস করতে সাহায্য করে, একদম কুল হয়ে যায়। কুল মানে ঠান্ডা। আমাদের যে হট ওয়াটার বা কুলেন্ট যখন আমাদের রেডিয়েটর প্রবেশ করে, টোটাল ওয়াটারটাই কিন্তু কুল হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবে যে কুল হয়ে যায়, এটা কী হয়, এটা আমার হয়ে যায় টেম্পারেচারটাকে রিডিউস করা হয়, অর্থাৎ কি টেম্পারেচারটা কিছুটা কমানো হয়। তার মাধ্যমে টেম্পারেচার যখনই একটা সার্টেন টেম্পারেচার কমানোর পর আবার এটাকে আউটলেট করে, এটা আবার হোজ, ওটা বটম হোজ, এই বটম হোজ দিয়ে আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। এবার কী হবে, এখানে আমার ওয়াটার পাম্প রয়েছে, এটা কী রয়েছে, ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্পের পাম্পিং করে, আমার কি একটা পার্টের সঙ্গে ক্র্যাঙ্কশ্যাফটের একটা মেন জার্নালের সঙ্গে কানেক্ট থাকে, যে পাওয়ারটাকে স্টোর করে এবং ঘোরাতে থাকে। ফলে এখানে কি হচ্ছে, পাম্প করছে, এই ওয়াটারটাকে পাম্প করছে, টানছে, শাক করছে, টেনে কী হচ্ছে, গোটা ইঞ্জিন সিলিন্ডারে যায়। এবার ইঞ্জিন সিলিন্ডারের গা বরাবর, সিলিন্ডারের ওয়াল বরাবর ওয়াটার জ্যাকেট থাকে, ওয়াটার জ্যাকেট। সেই ওয়াটার জ্যাকেটের কাজ কি, জলটাকে টোটাল ওই ওয়াটার জ্যাকেটের পাশ দিয়ে ঘুরে আমার ইঞ্জিনের যে সিলিন্ডারের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারকে অবজার্ভ করে এবং জল নিজেই একটা হটের টেম্পারেচার তৈরি হয়ে যায়। সেই হট টেম্পারেচার বা কুলিংটা পুনরায় আমার আপার হোজে প্রবেশ করে এই জায়গায়। এই একটা পার্ট আপনারা দেখছেন, এই পার্টটাকে আমরা বলি ডিপস্টিক। ডিপস্টিক কাজ, ইঞ্জিনের যে টোটাল কুলেন্ট, লুব্রিকেটিং সিস্টেমের জন্য যে অয়েল, ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েলের লেভেল চেক করার জন্য আমরা এই ডিপস্টিক ইউজ করি। অনেক সময় আমরা দেখি যে ইঞ্জিন অয়েল কতটা পরিমাণ আছে, কী পরিমাণ আছে বা কী সমস্যা, বা অনেক সময় দেখি যে আমরা বেড়ে গেছে, অনেক সময় দেখি কুলেন্ট লিকেজ হয়ে মিশে যায়। আবার অনেক সময় দেখি যে লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল স্প্রে হয়ে সেটাকে বার্ন হয়ে যায়, ফলে কমে যায়, লেস হয়ে যায়। তখন আমরা এই ডিপস্টিকের সাহায্যে আমরা চেক করে দেখে নিই যে আমাদের যা ঠিক আছে কি। এই আমাদের একটা সিস্টেম আপনাদের বললাম। আর এই আমাদের আগেই বলেছি যে এটা হচ্ছে আমার এয়ার ক্লিনার, আর এখানে আমাদের প্রত্যেকটা পাম্পের সঙ্গে যুক্ত রয়েছে। আর এই একটা আপনারা পাম্প দেখছেন, এই একটা লাইন, যে আমি একটা দৃষ্টি করে দিয়েছিলাম, এই একটা লাইন, ফুয়েল লাইন। এখানে কী হচ্ছে, অর্থাৎ এই যে ফুয়েলগুলো আমার স্প্রে হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে, তারপরে কী হচ্ছে, ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে একটু স্প্রে হওয়ার পর যে এক্সিস ফুয়েলটা, সেই ফুয়েলটা প্রায় কিন্তু আমার জায়গায় রিটার্ন আসে, কি আমার ফুয়েল ট্যাঙ্কে রিটার্ন আসে, আবার পুনরায় সেটাকে রিটার্ন করে আমাদের জায়গায় বসে। এটাই আমার একটা সিস্টেম। আরও কিছু সিস্টেম আপনাদের সামনে আমি দেখাবো, যেগুলো একটা ওয়ার্কিং প্রসেস সম্পর্কে বলবো, যেগুলো একটু আপনারা দেখে নেবেন। এখানে আমাদের শাটারের কাজ আপনাদের দেখুন। এই শাটারের ওয়ার্কিং ব্যাট দেখতে পাচ্ছি, যেটা ব্যাটারির মেন পার্টের সঙ্গে যেতে থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই নেগেটিভ পোল এবং পজিটিভ পোলের সঙ্গে, দুটি পোলের সঙ্গে যুক্ত হয়ে আমার স্টার্টার মোটর ওয়ার্কিং হবে। ঠিক আছে, এই আমার দুটি পোল, একটা হচ্ছে পজিটিভ পোল, একটা হচ্ছে নেগেটিভ পোল। এই দুটি পোলের মাধ্যমে আমার ইঞ্জিন স্টার্ট করতে বা এই যে সিস্টেম, এই সিস্টেমকে কাজে লাগাতে শুরু হয়। ঠিক আছে, আর আমরা এই একটা পার্ট আমরা আপনাদের দেখাবো, যে এটাকে ইঞ্জিন ইনিশিয়াল স্টার্ট করার জন্য যেহেতু একটা মেকানিক সিস্টেম, তো সিস্টেমের মধ্যে এটা একটা বাটন, যে বাটনটা আমি এটাকে অন করার পর, অর্থাৎ কি আমি মেন পার্টের সঙ্গে কানেক্ট করলাম, এবার আমি স্টার্ট করব। এই সুইচটা টিপলে ইঞ্জিন কী হবে, ইলেকট্রিসিটি কানেক্ট হয়ে স্টার্টার মোটর কানেকশান নিয়ে সরাসরি সেই প্লাঞ্জারের মাধ্যম দিয়ে আমার ফ্লাইহুইলকে মুভমেন্ট করাবে এবং আমি আউটপুট পাবো। এই পার্টটাকে আমি বলবো যে আমার ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস। ঠিক আছে, এটাকে আমরা বলছি স্টার্টার পয়েন্ট, যার সাহায্যে আমি বুঝবো যে আমার ইঞ্জিন ঠিক আছে। লাইট রয়েছে যে ইন্ডিকেট করে যে কন্ডিশন ঠিক আছে কি রং আছে, টোটাল কিছু আমাদের ডিপেন্ড করে দেয়। এই একটা পার্ট আপনাদের সামনে আমি দেখালাম। আর এখানে একটা আপনাদের পার্ট দেখাবো, যে পার্টটা সম্পর্কে বুঝতে পারবেন যে এখানে আমার মেন পার্ট রয়েছে ফ্লাইহুইল। সেই ফ্লাইহুইল কিন্তু এই জায়গায় মুভমেন্ট করে, অর্থাৎ কি
পাওয়ার যেটা ইঞ্জিন সিলিন্ডারের পাওয়ার যেটা, সেই পাওয়ারটা ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে স্টোর হচ্ছে। ফ্লাইহুইল কী করে? ফ্লাইহুইল যেমন ইনিশিয়াল গাড়িকে, একটা ভেহিকেলকে ইনিশিয়াল বা ইঞ্জিনকে ইনিশিয়াল স্টার্টিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়, ঠিক তেমনি ফ্লাইহুইলের মাধ্যমে, ক্লাস প্লেট ফ্লাইহুইলের মাধ্যমে কিন্তু পাওয়ারটাকে কিন্তু ট্রান্সফার বা সাপ্লাই করতে সাহায্য করে। এইটুকুই আমি আমার ইঞ্জিন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিশদ যতটুকুনি সম্ভব বলে যারা মতো জানা। নমস্কার, আমি তেহাত্তা গভর্নমেন্ট আইটিআই ফিটার একজন ইনস্ট্রাক্টর। তো ফিটার টেলে আমরা বিভিন্ন ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা জানি বা মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমাদের পড়তে হয়। তো সেরকমই একটা মেজারিং ডিভাইস সম্পর্কে আমরা আজকে ডিসকাশন করবো। আজ আমরা যে মেজারিং টুল বা মেজারিং ডিভাইস নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ক্যালিপার। তো ক্যালিপারটা বেসিক্যালি একটা মেজারিং বা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্যালিপারটা বেসিক্যালি একটা মেজারিং টুল। তো এই যে মেজারিং টুল আমরা বললাম, মেজারিং টুল আমরা দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিসিশন মেজারিং টুল, একটা হচ্ছে নন প্রিসিশন মেজারিং টুল। সবার দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিসিশন হয়, একটা হচ্ছে নন প্রিসিশন। প্রিসিশন মেজারিং টুল কাকে বলবো? প্রিসিশন মেজারিং টুল আমরা সেগুলো নিয়ে বলবো যেগুলো দিয়ে আমরা খুব কম বা খুব মাইনর মেজারমেন্ট নিতে পারি। যেরকম আমরা যেটা দেখি যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা খুব ছোট একটা মেজারমেন্ট নিতে পারি। তো সেটা হচ্ছে কি একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো? নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট সেগুলো যেগুলো দিয়ে আমরা অ্যাকুরেটলি খুব মাইনর মেজারমেন্ট আমরা নিতে পারি না, সেগুলো আমরা বলবো নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেমন একটা স্টিল রড যদি বলি, স্টিল রড আমরা কিন্তু নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো সেম অ্যাজ যদি আমরা এই ক্যালিপারটা এই দুই ক্যাটাগরির মধ্যে ভাগ করি, ক্যালিপারটা তাহলে আমার কি হয়? ক্যালিপারটা হচ্ছে ওয়ান টাইপস অফ নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ক্যালিপারটা হচ্ছে আমার নন প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো ক্যালিপারটা বেসিক্যালি দেখতে এরকম টাইপের একটা ক্যালিপার হয়। এটা এই যে ক্যালিপারটা আমরা দেখছি, ক্যালিপারটা বিভিন্ন ধরনের ক্যালিপার হয়। এটা যেটা আমরা দেখছি এটাকে আমরা বলি আউটসাইড ক্যালিপার। তো কখনো ক্যালিপার আউটসাইড হয়, কখনো ক্যালিপার ইনসাইড হতে পারে, কখনো ক্যালিপার কার্ডলিং ক্যালিপার হতে পারে, এবং বিভিন্ন ধরনের ক্যালিপার আমরা পাওয়া যায়। তো এই যে ক্যালিপার, এটা আমরা একটা আউটসাইড ক্যালিপার। তো এটা বেসিক্যালি একটা মেজারিং টুল। বা তার প্রশ্ন হচ্ছে যে মেজারিং টুল যদি হয় তাহলে এই ক্যালিপার দিয়ে আমরা কি ধরনের মেজারমেন্ট নিতে পারি বা কি কাজ করতে পারি। তো এই ক্যালিপার দিয়ে আমরা কি কাজ করতে পারি, ওর ফাংশন যদি দেখা যায় ক্যালিপারের কাজটা কি। ক্যালিপার দিয়ে আমরা কি করতে পারি? আমরা আউটসাইড মেজারমেন্ট নিতে পারি, ইন্টারনাল মেজারমেন্ট নিতে পারি, ইন্টারনাল অর এক্সটার্নাল মেজারমেন্ট নিতে পারি, ইন্টারনাল আর এক্সটার্নাল মেজারমেন্ট নিতে পারি। এবার ইন্টারনাল বা এক্সটার্নাল মেজারমেন্ট আমরা কিভাবে নেব? এটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে আমার আউটসাইড ক্যালিপার। তো এই আউটসাইড ক্যালিপার দিয়ে এক্সটার্নাল মেজারমেন্ট কিভাবে নেব? সাপোজ আমার এই মোবাইলটা আছে, এই মোবাইলটা ফিটনেস কেমন আছে সেটা আমি মেজার করতে চাইছি। তো সেটা আমরা কিভাবে মেজার করব? এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটাকে আমরা ক্যালিপারে যে এটা একটা লেগ বলে, এটা একটা লেগ বলে, এই দুটো লেগের সাথে আমরা অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পর এখানে আমার যে কাছে স্টিলগুলো থাকবে, এই স্টিলগুলো দিয়ে আমাকে এই মেজারমেন্টটা দেখে দিতে পারবো। এটা আমরা আউটসাইড মেজারমেন্ট নিতে পারি। সেম ভাবে আমরা ইনসাইড মেজারমেন্ট নিতে পারি। নেক্সট কাজ করতে পারি, ফার্স্ট কাজ কি? ইন্টারনাল বা এক্সটার্নাল মেজারমেন্ট নিতে পারি। সেকেন্ড কাজ করতে পারি, সেকেন্ড হচ্ছে প্যারালালিজম চেক করতে পারি। প্যারালালিজম চেক করতে পারি। বাট প্যারালালিজম চেক করাটা কি রকম? প্যারালালিজম সাপোজ এটা আমার একটা মেটালের রড আছে বা মেটালের কোনো একটা থিংস আছে যেটা আমরা মেট করেছি। এবার এটা যে আমরা ম্যানুফ্যাকচার করেছি, এটা ম্যানুফ্যাকচার করার পরে আমাকে টেস্ট করতে হবে যে এই যে বারটা আছে আর এই যে বারটা আছে, এই
সারফেস এক্স্যাক্টলি প্যারালাল আছে কি নেই। তো এটা যে চেক করার জন্য কি এই আউটসাইড যে ক্যালিপার আছে সেই ক্যালিপারটা এই একটা পয়েন্ট ফিক্স করলাম। একটা পয়েন্ট ফিক্স করার পর এই ক্যালিপারটাকে আস্তে আস্তে নিচের দিকে মুভ করাবো। আস্তে আস্তে নিচের দিকে মুভ করার সময় যদি দেখা যায় কোনো একটা পয়েন্টে গ্যাপ বেশি হয়ে গেছে, তাহলে কি জানতে হবে আমার কোন এখানে প্যারালাল, বা এরকম হতে পারে যে যখন আমরা আউটসাইড ডাউনওয়ার্ড মুভ করাচ্ছি, ডাউনওয়ার্ড মুভ করার সময় দেখা যাচ্ছে কোনো একটা পয়েন্টে গিয়ে এখানে টাইট হয়ে যাচ্ছে, মানে এখান থেকে সামনের দিকে ফরওয়ার্ড মুভ করা যাচ্ছে না। তাহলে কি জানতে হবে এই জায়গাটা উঁচু আছে, তো এখানে মানে কি দুটো সারফেসে প্যারালাল নেই। তো এইভাবে আমরা প্যারালালিজম চেক করতে পারি। তো ক্যালিপারের আমরা বেসিক্যালি দুটো কাজ, একটা কি একটা ইন্টারনাল এবং এক্সটারনাল মেজারমেন্ট নিতে পারি। নেক্সট হচ্ছে কি আমরা কোন সারফেস প্যারালাল আছে কি নেই সেটা আমরা চেক করতে পারি। এটা হচ্ছে আমার ক্যালিপারের মেইন কাজ। এবার নেক্সট কোশ্চেন আছে যে ক্যালিপার এই যে আমরা দেখলাম এটা একটা ক্যালিপার ওয়ান টেক্সট। তো এই যে ক্যালিপারটা আমাদের কি দিয়ে তৈরি, তো এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে আমার স্প্রিং স্টিল দিয়ে তৈরি। ক্যালিপারটা কি স্প্রিং স্টিল দিয়ে তৈরি। ক্যালিপারটা মেড অফ স্প্রিং স্টিল দিয়ে তৈরি। তো এই যে আমরা ক্যালিপারটা দেখছি, এই ক্যালিপার দিয়ে এই মোবাইলটা নিয়ে আমরা যখন ডাইমেনশন চেক করতে গিয়েছিলাম যে মোবাইলটার থিকনেসটা কত আছে, তখন আমরা এইভাবে অ্যাডজাস্ট করেছিলাম। অ্যাডজাস্ট করে আমাকে এই স্কেলের সাহায্যে আমাকে মেজারমেন্টটা নিতে হচ্ছে। তো তার মানে এবার এখানে একটা কোশ্চেন আসছে তাহলে যে এই যে ক্যালিপারটা, ক্যালিপারের তাহলে লিস্ট কাউন্ট কত হতে পারে বা এই ক্যালিপারের অ্যাকুরেসি কত হতে পারে। এবার যদি এই কোশ্চেনটাই করা হয় ক্যালিপারের লিস্ট কাউন্ট কত হতে পারে, ক্যালিপারের লিস্ট কাউন্ট কিভাবে ডিফাইন করতে পারি, লিস্ট কাউন্ট কত হতে পারে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে লিস্ট কাউন্ট কাকে বলে। লিস্ট কাউন্ট কাকে বলে সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো লিস্ট কাউন্ট আমরা কাকে বলবো, লিস্ট কাউন্ট হচ্ছে কোন ডিভাইসের, লিস্ট কাউন্ট মানে সেই ডিভাইসের সাহায্যে আমাদের মিনিমাম কতটা মেজার করা যেতে পারে, মিনিমাম কত পর্যন্ত আমরা লোয়ার মেজারমেন্ট নিতে পারি সেটা হচ্ছে তার লিস্ট কাউন্ট। সেবার যদি আমরা এই স্টিলটা একটু দেখি, এই স্টিলটা যদি একটু দেখি আমরা স্টিলটা যদি দেখি আমরা ড্র করি, গ্রাফে যদি স্টিলটা ড্রয়িং করি, গ্রাফে যদি স্টিলটাকে ড্রয়িং করি তাহলে এটা একটা গ্রাফিক ড্রয়িং আছে। এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে এই যে স্টিলটার উপরে যে স্কেলিংটা করা আছে সেটা মিনিমাম কত করা আছে, মিনিমাম 1 mm। এগুলো সবই অল ডাইমেনশন আছে, মিনিমাম স্কেল এটা mm এ আছে সাপোজ। তো এটা কত আছে 5 mm। তো 5 mm মানে তাহলে এখানে আমরা কত করতে পারছি 1 mm। তাহলে এই যে এই স্টিলগুলো দিয়ে আমরা মিনিমাম কত করতে পারছি 1 mm পর্যন্ত মেজারমেন্ট নিতে পারছি। তাহলে এই যে 1 mm, এই 1 mm টা হচ্ছে লিস্ট কাউন্ট। তো সেম ভাবে যদি আরো একটা আমরা স্টিল ড্রয়িং করি মানে দেখতে চাই, সাপোজ কোন একটা স্টিল আছে সেখানে আমার এভাবে স্কেলিং করা আছে। এই স্টিলটা যদি একটু কেয়ারফুলি দেখি, সেম ভাবে এখানে 5 আছে, 5 mm আছে, এখানে 10 mm আছে। সাপোজ আমরা ধরছি এটা একটা mm স্কেল, এখানে 5 mm এটা 10 mm। আর এই যে দাগগুলো যদি আমরা একটু কেয়ারফুলি ফলো করি তাহলে এখানে দেখব কি প্রত্যেকটা দাগ কত আছে 1 mm করে আছে, মানে এটা হচ্ছে 1 2 3 4। আর যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করি তাহলে কি দেখব এই যে 1 mm আছে, এই 1 mm কে আবার ডিভাইড করা আছে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে। তো এই যে ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে মানে কি, তাহলে মাইনাসটা কত, মাইনাসটা আমরা সাথে কত এই ডিসটেন্সটা মেজার করতে পারি। তো এই ডিসটেন্সটা কত 0.5 mm। তাহলে এই ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে, এখানে লিস্ট কাউন্ট কত হয়ে যাবে কত 0.5 mm। তো লিস্ট কাউন্ট বলতে আর কিছু না, লিস্ট কাউন্ট মানে হচ্ছে যে আমরা যে ডিভাইসে মেজার করব বা যে টুলসে মেজার করব সেই ডিভাইসের সাহায্যে মিনিমাম কতটা মেজার করতে পারছি। তো আমরা বেসিক্যালি আমাদের ওয়ার্কশপে যে স্টিলগুলো ইউজ করি সেখানে আমাদের লিস্ট কাউন্ট কত দেখা যায়, যে স্টিলগুলো ইউজ করি সেটা আমাদের লিস্ট কাউন্ট সাধারণত কত থাকে 0.5 mm। নেক্সট হচ্ছে তাহলে এবার আমরা ক্যালিপারের লিস্ট কাউন্টটা কিভাবে ডিটারমিন করব। ক্যালিপারের
স্টিল রুলের সাথে যদি হেড নিতে হয় তাহলে আমাকে স্টিল রুল দিয়ে আমি মিনিমাম কত মেজার করতে পেরেছি 0.5 mm। সেম এর তার ক্যালিপার দিয়ে মিনিমাম কত মেজার করতে পারবো 0.5 mm। এই ক্যালিপারের আমরা মিনিমাম যা ডিসকাউন্ট কত হবে 0.5 mm। তো প্রথম আমরা কি দেখলাম ক্যালিপারটা কিছুই না, ক্যালিপারটা হচ্ছে একটা মেজারিং টুল। ক্যালিপারের সাথে কি মেজার করা যায়, কোন ইন্টারনাল সারফেস বা কোন এক্সটারনাল সারফেসের মেজারমেন্ট নেওয়া যায়। নেক্সট কি করা যায়, নেক্সট হচ্ছে আমাদের প্যারালাইজেশন চেক করা যায়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ক্যালিপারটা আমরা ইউজ তো করছি এটা কি দিয়ে তৈরি হতে পারে, এটা কি দিয়ে তৈরি, এটা বেসিক্যালি হচ্ছে আমার স্প্রিং স্টিল দিয়ে তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে যে এই ক্যালিপারের লিস্টন কত হতে পারে, অ্যাকুরেসি কত হতে পারে। এই ক্যালিপারের লিস্টন কত হবে 0.5 mm। নেক্সট আমরা দেখব যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ক্যালিপার ইউজ করতে হয়। তো আমরা বেসিক্যালি যে ধরনের ক্যালিপারগুলো ইউজ করি সেই ক্যালিপারগুলো যদি আমরা ডিভাইড করি তো কত ধরনের ক্যালিপার আমাদের আসতে পারে। তো টাইপস অফ ক্যালিপার যদি আমরা একটু দেখি তাহলে টাইপস অফ ক্যালিপারটা আমরা কিভাবে দেখতে পারি। নেক্সট টাইপস অফ ক্যালিপার। টাইপস অফ ক্যালিপার, ক্যালিপারকে আমরা বেসিক্যালি দুভাগে ডিভিশন করি। একটা হচ্ছে টাইপস অফ জয়েন্ট, ক্যালিপারকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে জয়েন্টের রেসপেক্টে অ্যাকর্ডিং টু জয়েন্টের রেসপেক্টে ক্যালিপারকে ভাগ করতে পারি। নেক্সট আমরা ডিভিশন করতে পারি অ্যাকর্ডিং টু লেগের রেসপেক্টে আমরা ডিভিশন করতে পারি। তো অ্যাকর্ডিং টু জয়েন্টের রেসপেক্টে আমরা ডিভিশন যদি করি, জয়েন্টের রেসপেক্টে আমাদের দু ধরনের ক্যালিপার পাওয়া যায়। একটা বলা হয় স্প্রিং জয়েন্ট ক্যালিপার, আর একটা বলা হয় ফান জয়েন্ট ক্যালিপার। তো এক এক করে আমরা দেখি ক্যালিপারকে আমরা বেসিক্যালি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে জয়েন্টের রেসপেক্টে ভাগ করতে পারি, নাম্বার 1 লেগের রেসপেক্টে ভাগ করতে পারি। তো ফার্স্ট আমরা দেখব জয়েন্টের রেসপেক্টে। জয়েন্টের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে জয়েন্টের রেসপেক্টে আমার ক্যালিপারকে দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপার, একটা হচ্ছে ফান জয়েন্ট ক্যালিপার। এই যে আমরা দুটো ক্যালিপার আমরা দেখতে পাচ্ছি, দুটো ক্যালিপার আমরা দেখতে পাচ্ছি। দুটো ক্যালিপারে যদি দেখি দুটো ক্যালিপারকে আমরা কি বলবো, দুটো হচ্ছে আমরা অড লেগ ক্যালিপার। বাট জয়েন্টের রেসপেক্টে ডিভিশন করা মানে ক্যালিপারে এটা একটা লেগ এটা একটা লেগ, সেম অ্যাজ এখানে এটা একটা লেগ এটা একটা লেগ। তো আর জয়েন্ট মানে কোন পয়েন্টটা, এই যে দুটো লেগ আছে দুটো লেগে জয়েন্ট করেছে কোন পার্সন পয়েন্টটা, এই পয়েন্টটা জয়েন্ট করেছে। সেম অ্যাজ এখানে যদি দেখি তাহলে এই যে দুটো লেগকে জয়েন্ট করেছে এই পয়েন্টটা জয়েন্ট করেছে। এই যে এখানে এই যে জয়েন্টটা কিরকম আছে সেই তার উপর বেস করে ক্যালিপারকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট, একটা হচ্ছে ফান জয়েন্ট। তো এখানে আমাদের লেফট হ্যান্ডে যেটা আছে এই যে ক্যালিপারটা আমরা দেখছি এইটাকে আমরা বলবো কি ফান জয়েন্ট ক্যালিপার। ফান জয়েন্ট ক্যালিপারের জয়েন্টটা কিছু না, এই যে দুটো লেগ আছে এই দুটো লেগকে সিম্পলি রিভেট জয়েন্ট করে জয়েন্ট করা হয়েছে। এখানে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা হচ্ছে রিভেট জয়েন্ট করে জয়েন্ট করা হয়েছে। নেক্সট আমরা এখানে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছি, এই যে ক্যালিপারটা দেখতে পাচ্ছি, এই যে ক্যালিপারে হচ্ছে এটা একটা লেগ এটা একটা লেগ, এই দুটো লেগকে জয়েন্ট করা হয়েছে কার রেসপেক্টে, এই স্প্রিংটার রেসপেক্টে জয়েন্ট করা হয়েছে। এটা বলা হয় স্প্রিং জয়েন্ট। তো এই যে জয়েন্টগুলো ডিপেন্ড করে তাহলে দুটো, একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট, একটা বলছি আমরা ফান জয়েন্ট। এটা হচ্ছে আমার স্প্রিং জয়েন্ট ক্যালিপার, এটা হচ্ছে আমার ফান জয়েন্ট ক্যালিপার। আর এই ফান জয়েন্ট ক্যালিপারটা আমরা যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমার এখানে জয়েন্ট করা আছে, দুটো লেগে জয়েন্ট করা আছে। এইখানে যে জয়েন্ট করা আছে জয়েন্ট আমরা রিভেট জয়েন্ট বলি। এই জয়েন্টের নিচ থেকে যতটা ডিসটেন্স, এই জয়েন্ট থেকে নিচ পর্যন্ত একদম যে পয়েন্ট আছে লেগ আছে লেগের টিপ পয়েন্ট পর্যন্ত যতটা ডিসটেন্স তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ক্যালিপারের লেন্থ। ক্যালিপারের লেন্থ বলে তাহলে আমরা কি বলবো, ক্যালিপারের লেন্থ বলতে এই জাংশন পয়েন্ট থেকে টিপ পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স তাকে আমরা কি বলবো ক্যালিপারের লেন্থ। নেক্সট সেভেন আমরা একটা স্প্রিং জয়েন্ট ক্যালিপারকে দেখি। তো এই যে জয়েন্ট এখানে আছে এইটাকে আমরা বলি স্প্রিং জয়েন্ট ক্যালিপার। এই জয়েন্টের স্প্রিং জয়েন্ট, এই যে জাংশন যে পয়েন্টটা আছে এই জাংশন পয়েন্টটাকে আমরা ভালভা বলি। আর এই যে নাটটা ঘুরিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি এই নাটকে বলা হয়, এই নাট যে নাটটা দেখা যাচ্ছে
এই দুটো লেগের যে জাংশন পয়েন্ট এটাকে বলা হয় কি হালকা। তো স্প্রিং জয়েন্ট ক্যালিপার আমরা দেখি যদি বলি তাহলে স্প্রিং জয়েন্ট ক্যালিপারের কি আমরা কিভাবে স্পেসিফাই করব? স্প্রিং জয়েন্ট ক্যালিপার আমরা স্পেসিফাই করতে দেখি এই যে হালকা পয়েন্ট থেকে এই টিপ পয়েন্ট পর্যন্ত, হালকা থেকে টিপ পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার ক্যালিপারের লেন্থ। বা ক্যালিপার যদি স্পেসিফাই করতে যাই তাহলে এই যে লেগের যে লেন্থ সেটাকে আমরা কি বলি ক্যালিপারের লেন্থ। নেক্সট আর প্রশ্ন হতে পারে একটা যে আমরা তাহলে জয়েন্ট অনুযায়ী দুটো রেখে একটা স্প্রিং জয়েন্ট একটা হচ্ছে থাম্ব জয়েন্ট, তো কোনটা ইউজ করা মোস্ট সুইটেবল? যদি আমরা একটু ক্লোজলি অবজার্ভ করি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে দেখলাম যে থাম্ব জয়েন্ট ক্যালিপারটা আমরা কোন একটা জায়গায় আমরা হয়তো মেজারমেন্ট নিচ্ছি। সাপোজ আমি এই ডাস্টারটাকে মেজারমেন্ট নিতে চাইছি সাপোজ, তো ডাস্টারটাকে মেজারমেন্ট নেওয়ার সময় কিভাবে মেজারমেন্ট নিলাম, এবার এখানে জাস্ট রিডিং করা আছে। তো এই যে রিডিংটা কোন একটা যদি হালকা একটু যদি মানে একটু ভাইব্রেট আসে তাহলে এটা কম বা করা হয়ে যেতে পারে। বাট এখানে আমরা যদি সেম স্প্রিং জয়েন্ট ক্যালিপার দিয়ে আমরা মেজারমেন্টটা নিই এই ডাস্টার স্প্রিং জয়েন্ট ক্যালিপারের রেসপেক্টে আমরা মেজারমেন্ট নিতে পারি। স্প্রিং জয়েন্ট ক্যালিপার দিয়ে যদি আমরা মেজারমেন্টটা নিই তাহলে এখানে আমরা স্প্রিং জয়েন্ট ক্যালিপারের সাহায্যে আমরা এটা মেজারমেন্ট নিয়ে নিলাম। বাট একবার যদি মেজারমেন্ট নেওয়া হয়ে যায় তাহলে এই পয়েন্টটা কখনো আর অত সহজে মানে আবার ডিসলোকেট হবে না, যে পজিশনে আছে সেই পজিশনেই থেকে যাবে, অত সহজে ডিসলোকেট হবে না। বা আরেকটা অ্যাডভান্টেজ কি, এটা দিয়ে আমরা কুইকলি কোনো একটা জায়গায় কুইকলি অ্যাডজাস্ট করতে পারি, তো যেহেতু এটা দিয়ে কুইকলি অ্যাডজাস্ট করতে পারি এবং যেহেতু মেজারমেন্ট নেওয়ার পরে এটা অত সহজে ডিসলোকেট হবে না, সুতরাং আমরা স্প্রিং জয়েন্ট ক্যালিপার অবভিয়াসলি মোস্ট সুইটেবল ইউজ করার ক্ষেত্রে স্প্রিং জয়েন্ট ক্যালিপারটা আমাদের সুইটেবল। নেক্সট আমরা আসছি অ্যাকুরেট টু লেগ। অ্যাকুরেট টু লেগ আমাদের ক্যালিপার চার ধরনের ক্যালিপার পাওয়া যায়। অ্যাকুরেট টু লেগ আমাদের চার ধরনের ক্যালিপার পাওয়া যায়। প্রথম যে অ্যাকুরেট টু লেগ ফার্স্ট ডিভিশন সেটা আমরা কি বলবো ইনসাইড ক্যালিপার। অ্যাকুরেট টু লেগ আমাদের চার ধরনের ক্যালিপার পাবো। নাম্বার 1 হচ্ছে ইনসাইড ক্যালিপার, নাম্বার 2 হচ্ছে আউটসাইড ক্যালিপার, নাম্বার 3 হচ্ছে অল অফ ইউ। তোমাদের আজকে লেথ কনস্ট্রাকশন অফ লেথ মেশিন এটা তোমাদের বোঝাবো, ঠিক আছে? কনস্ট্রাকশন অফ লেথ মেশিনের মধ্যে লেথ মেশিনটা কি? লেথ মেশিন হচ্ছে একটা তোমাদেরকে আগেই বলেছি মাদার অফ দ্য মেশিন টুলস, ঠিক আছে? কারণ লেথ মেশিনকে মাদার অফ দ্য মেশিন টুলস কী কারণে বলা হচ্ছে? কারণ লেথ মেশিন থেকে আমি সমস্ত রকম অপারেশন করতে পারি। অনেক সময় কোশ্চেন আছে লেথ মেশিন না মেশিন, তখন বলবে তোমরা লেথ হচ্ছে একটা মেশিন টুলস, মাদার অফ দ্য মেশিন টুলস, ঠিক আছে? মেশিন মাদার অফ দ্য মেশিন টুলস বলার কারণ হচ্ছে কারণ একটা লেথ থেকে সমস্ত রকম অপারেশন করতে পারি, মাল্টিপারপাস ইউজ করতে পারি, তাই ওকে মাদার অফ দ্য মেশিন টুলস বলে। দেখে নাও তোমাদের আজকে কনস্ট্রাকশন অফ লেথ মেশিন। কনস্ট্রাকশন অফ লেথ মেশিনে কী কী পার্ট আছে এবং পার্টগুলোর কাজ। বেসিক্যালি প্রথম থেকে আমরা দেখো, প্রথমে আমাদের লেথ মেশিনে দুটো লেগ থাকে। মানুষের যেমন লেগ থাকে, লেগের উপর ভর করে দাঁড়িয়ে থাকে, সেরকমই আমাদের এটা হচ্ছে লেথ মেশিনে দুটো লেগ থাকে। দেখো দুটো লেগ, এটা লেগ মেশিন। লেগের মধ্যে আমার দেখো এই বড় একটা লেগ থাকে, বড় লেগের মধ্যে এটাকে টুল বক্স বলা হয়। কারণ টুল বক্স হচ্ছে লেথের সমস্ত রকম অপারেশন করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম টুলস বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, সেটা টোটাল আমার এই জায়গাটায় রেখে লক করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা আছে। তাহলে লেথ মেশিনে আমাদের দুটো লেগ থাকে, একটা বড় লেগ একটা ছোট লেগ, ঠিক আছে? এবার লেথ মেশিনের লেগের ওপর, লেগ মেশিনের এই যে লেগের ওপরে আমাদের দাঁড়িয়ে আছে ট্রের ওপর কি থাকে? বেড থাকে। ট্রেটার কাজ কি? আমি যে কোনো অপারেশন করতে পারি, সেই অপারেশনে কী হয়? আমার একটা চিপ বেরোয়, ঠিক আছে? কাটুন যে মেটালটা কাটার সঙ্গে সঙ্গে একটা চিপ বেরোয় মেটাল, সেইটা ওটাই যাতে আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায় তার জন্য আমার কী হয়? এই ট্রেতে কালেক্ট হয়। এবার ট্রেটা একসঙ্গে কালেক্ট করে সেটাকে বাইরে ফেলে দেওয়া হয়, ছড়িয়ে ছিটিয়ে যাতে না যায় তার জন্য ট্রেটা ইউজ করা হয়। ট্রেটা আমার শিট মেটালে তৈরি হবে। তারপর বেড, এই যে টোটাল অংশটা যে আছে আমার হেড স্ট্রোক বলো টেল স্ট্রোক বলো টোটাল দাঁড়িয়ে আছে কি? বেডের উপর। বেডটা আমার কিসের? বেডটা হচ্ছে আমার কাস্ট আয়রন, ঠিক আছে? কাস্ট আয়রনের বেড। এবার আমি যাই বেডের ওপর কী আছে? ট্রের উপর ট্রে এবং বেডের সঙ্গে অ্যাটাচ আছে কি? হেড স্ট্রোক। এই টোটাল অংশটাকে আমার বলা হয়
হেড স্ট্রোক, ঠিক আছে। হেড স্ট্রোকের মধ্যে আমার কি কি পার্ট আছে, মেন পার্ট বলি এবার, তারপরে দ্য মেন পার্ট অফ দ্য লেগ মেশিনের মেন 5টা পার্ট কি কি, একটা হচ্ছে হেড স্ট্রোক, টেল স্ট্রোক, ক্যারেজ বক্স, আর হচ্ছে লেগ, আর হচ্ছে বেড। এগুলো হচ্ছে আমার লেগ মেশিনের 5টা মেন পার্ট। এবার এই মেন পার্টের আবার অনেক শাখা পার্ট আছে, ঠিক আছে। তার মধ্যে এটা হচ্ছে কি গিয়ার, হেড স্ট্রোক, ঠিক আছে। হেড স্ট্রোকের মধ্যে কি আছে, এর অল গিয়ার ফাংশন আছে, এটা আমার কি, এটা হচ্ছে চাক, চাকের সঙ্গে কি আছে, জ আছে। চাককে আবার 2 ভাগে ভাগ করা যায়, ঠিক কি, 3 জ চাক আর হচ্ছে 4 জ চাক, ঠিক আছে। 4 জ চাক যার 4টে জ থাকে তাকে বলা হয় 4 জ চাক, জ থাকে তাকে 4 জ চাক বলা হয়। আর 3 জ চাক যার 3টে জ আছে তাকে হচ্ছে 3 জ চাক বলা হয়, ঠিক আছে। এই চাকের সঙ্গে যে এই ধাপ ধাপ করা আছে এটাকে বলা হয় আমার কি, চাক। টোটাল অংশটাকে বলা হয় চাক। চাকের মধ্যে আমার কি থাকে, জ্বর, এটা হচ্ছে জ্বর, ধাপ ধাপ যেটা করা হচ্ছে জ্বর, ঠিক আছে। এবার চাকের কাজ কি বলি, চাকের মেন কাজ হচ্ছে তোমার হচ্ছে আমার কোনো ওয়ার্ক পিস বা কোনো মেটালকে যখন আমি কাটবো সেটাকে হোল্ড করা হয়, শক্তভাবে আঁকড়ে রাখার জন্য হোল্ড করা হয়। তাই টোটাল জ এবং চাক এবং জয়ের কাজ হচ্ছে আমার কোনো মেটাল পিসকে বা জ পিসকে হোল্ডিং করা হয়, ঠিক আছে। এবার তাহলে আমার হেড স্ট্রোকের ফাংশনটা বললাম, তাহলে হেড স্ট্রোকের মধ্যে কী থাকে, অল গিয়ার ফাংশন থাকে, এখানে একটা মোটর থাকে, মোটরের সঙ্গে টিউবের দিকে কানেক্ট থাকে। যখন আমি একটা কারেন্ট যখন আমি সুইচ মারছি অটোমেটিক আমার এখানে একটা গিয়ার ফাংশনটাকে যখন কন্ট্রোল করি, এটা হচ্ছে গিয়ার বক্স কন্ট্রোল। এবার গিয়ার বক্স যখন কন্ট্রোল করছি আমার তার সাথে সাথে কী হচ্ছে, এই যে চাক এবং চাকের সঙ্গে জ আছে টোটাল এটা ঘুরতে থাকছে, ঠিক আছে। এবার ঘুরতে থাকার সঙ্গে সঙ্গে এখানে আমার যে ক্যারেজ বক্স বলছি, যেটা ক্যারেজ বক্সের টোটাল অংশটাকে বলছে ক্যারেজ বক্স। ক্যারেজ বক্সের মধ্যে আবার কি আছে, ক্রস আছে, ঠিক আছে, টুল পোস্ট আছে। এই টুল পোস্টের মধ্যে আমাদের কাটিং টুলটা লাগবে, কাটিং টুলটা এইভাবে আমার একটা, এবার এটার সঙ্গে এই যে চাকটা আছে, চায়ের সঙ্গে জ আছে, জয়ের সঙ্গে আমার এরকম একটা রাউন্ড কোনো শেয়ার কানেক্ট থাকবে। তখন কী করবো, এটাকে আমি কাটিং করবো, এর সঙ্গে একটা টুল অ্যাটাচ থাকে, এবার আস্তে আস্তে এটাকে কাটতে থাকে, ঠিক আছে। তাহলে টুলটা যার সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় টুল পোস্ট। টুল পোস্টের নিচে আছে ক্রস, ঠিক আছে, ক্রস এবং টোটাল অংশটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ক্যারেজ বক্স, ঠিক আছে। ক্যারেজ বক্সে এই দুটো হচ্ছে কন্ট্রোল হুইল, একটা হচ্ছে ফিড হুইল আর একটা হচ্ছে কন্ট্রোল হুইল। ফিড হুইলটা কি, ফিড হুইল যদি আমি কোনো ওয়ার্ক পিসকে ধরো কাটিং করছি বা টুলটাকে আমি কতটা ডেপথ, মানে জবটাকে আমি কতটা ডেপথে কাটবো সেটাকে কন্ট্রোল করা হচ্ছে ফিড হুইল, ঠিক আছে। আর হচ্ছে একটা স্লাইডিং হুইল। স্লাইডিং মানে হচ্ছে আমার হেড স্ট্রোক, টেল স্ট্রোক যে স্লাইডিং হয় সেটার জন্য আমার কী করা হয়, সেটার জন্য কী করছে, এই স্লাইডিং হুইলে সেটাকে মানে মুভ করা হয়, একবার হেড স্ট্রোকের দিকে একবার টেল স্ট্রোকের দিকে। দেখো এটা টেল স্ট্রোকে হচ্ছে টেল স্ট্রোকের পয়েন্ট। টেল স্ট্রোকটা এবার বলি টেল স্ট্রোকের কাজ কি। টেল স্ট্রোকের কাজ হচ্ছে আমার কোনো লার্জ ওয়ার্ক পিস যখন থাকে, ধরো এটা একটা ওয়ার্ক পিস, যখন লার্জ ওয়ার্ক পিস থাকবে তখন আমার কী হয়, এটাকে ডিল করে দিই, এটা আমি হোল্ডিং করি, মানে এটা কি যাতে আমার সাপোর্ট হিসাবে কাজ করে। মানে লং যখন ওয়ার্ক পিস থাকবে বা রাউন্ড শেপ থাকবে তখন আমি হোল্ডিং পারপাস আমি কী করি, টেল স্ট্রোককে ইউজ করি। টেল স্ট্রোকে এই অংশটাকে বলা হয় র্যাম ক্লাম। র্যাম ক্লামকে যখন ঘোরানো হয় তখন অটোমেটিক এই যে এঞ্জিনের অংশটা আছে আর র্যামটা বেরিয়ে আসে, ঠিক আছে। এবং এইটা টেল স্ট্রোকে এটা লক করা হয়, লকিং ডিভাইস যেটাকে বলা হয়। তাহলে বোঝাতে পারলাম, তাহলে কী গেল আমার হেড স্ট্রোক গেল, টেল স্ট্রোক গেল। টেল স্ট্রোকের মেন কাজ এটা হচ্ছে আমার টেল স্ট্রোক, ঠিক আছে। টেল স্ট্রোকের মেন কাজ হচ্ছে আমার কোনো লার্জ ওয়ার্ক পিসকে হোল্ডিং করা বা ডিলিং পারপাস আমি ইউজ করতে পারি টেল স্ট্রোককে। এইবার দেখো এখানে আমার দুটো ইয়ে গেছে, একটা হচ্ছে এই যে থ্রেড কাটা আছে, এই অংশটাকে বলা হয় লেড স্ক্রু আর এটাকে বলা হয় P.T.T.I। এবার আমি বলি লিড স্ক্রু। লিড স্ক্রুর কাজ কি, লিড স্ক্রু যখন আমি কোনো ওয়ার্ক পিসকে থ্রেড কাটিং পারপাস ইউজ করবো তখন আমি কী করবো, তখন আমি এই লিড স্ক্রুর কাজটাকে, এই লিড স্ক্রুটাকে ব্যবহার করবো।
ঠিক আছে? লিড স্ক্রু কখন করবো? যখন আমার এই ওয়ার্ক পিসটার থ্রেড কাটিং করবো তখন আমি লিড স্ক্রু ইউজ করবো। ঠিক আছে? তাহলে যদি কোনো কনফিউজ থাকে নেক্সট দিন আবার বলবে, আমি বলে দেবো। ঠিক আছে? পরে নেক্সট ক্লাসে বলছি। তাহলে টোটাল আমার এই লেদ মেশিনের টোটাল তোমার পার্টগুলো বললাম। নেক্সট দিন তোমাদেরকে আমি অপারেশন সম্বন্ধে বোঝাবো। আমার নাম বাচ্চান মল্লিক, আমি নাকাশিপাড়া গভর্নমেন্ট ITI কলেজের মেকানিক ডিজেল ট্রেডের একজন ইনস্ট্রাক্টর। আমি আজকে চলে এসেছি, আমি মেকানিক ডিজেল ট্রেডের যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে এখানে আমার সামনে রয়েছে একটা 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। আমি আপনাদের সামনে টোটাল এই ডিজেল ইঞ্জিন সম্পর্কে আপনাদের একটু আলোচনা করার চেষ্টা করব যে কীভাবে একটা ইঞ্জিন আমার ওয়ার্ক করে। আমি আগেই বলে দিচ্ছি যেটা আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, অর্থাৎ কি এই ইঞ্জিনটাতে আমার 6টা সিলিন্ডার রয়েছে এবং এটা 4 স্ট্রোকের ডিজেল ইঞ্জিন। আমি এই ইঞ্জিন সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে ধরব যে এই 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কিভাবে ওয়ার্কিং করে, তার ওয়ার্কিং প্রসেস কি এবং কোনটার কি পার্টের নাম, সে কিভাবে ওয়ার্ক করে। তো ফার্স্ট আমি চলে আসি, আমরা কি করে বুঝবো যে এটা আমার ডিজেল ইঞ্জিন। ফার্স্ট এই আইডেন্টিফিকেশনটা আমাকে করতে হবে। আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই দেখব যে স্পার্ক প্লাগ থাকে। ডিজেল ইঞ্জিনে আমার কি থাকে? স্পার্ক প্লাগ থাকে। এই দেখুন, এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে লাইন বেরিয়ে গেছে, এইগুলাকে বলা হচ্ছে যে ফুয়েল লাইন। এবং এখানে আমার কি ইনজেক্টর রয়েছে, আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারবো যে এটা হচ্ছে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ফুয়েল ইনজেক্টর পাম্প, ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্য দিয়ে আমার ফুয়েল স্প্রে হচ্ছে। আমি এটা দেখলাম যে একটা কন্ডিশন বুঝলাম যেটা ডিজেল ইঞ্জিনের কন্ডিশন। 2 নাম্বার কি, ডিজেল ইঞ্জিনে অবশ্যই একটা ওয়েট সম্পূর্ণ এবং হেভি ইঞ্জিন হয়, সেটা আমরা এই ইঞ্জিন দেখেই বুঝতে পারছি। 6 সিলিন্ডার একটা ইঞ্জিন, 6টা সিলিন্ডার। 6 সিলিন্ডার আমরা কি বুঝবো? আমরা প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে আমার যে ফুয়েল লাইন কিন্তু রয়েছে, তাই আমরা ডিজেল ইঞ্জিন বলতে পারি, হেভি ইঞ্জিন বলতে পারি। 6 সিলিন্ডার বলছি। এরপর আমাদের কিছু পার্ট রয়েছে, যে সমস্ত পার্টগুলোকে আমি ডিসকাস করব। আমাদের এই একটা পার্ট রয়েছে, এই পার্টটাকে বলা এয়ার ক্লিনার। অর্থাৎ কি আমাদের ইঞ্জিন সিলিন্ডার, ইঞ্জিনের যে ওয়ার্কিং প্রসেস, ফার্স্ট হচ্ছে আমার সাকশন স্ট্রোক। ডিউরিং সাকশন স্ট্রোক পিস্টন মুভ TDC টু BDC, অর্থাৎ কি পিস্টন যখন উপর থেকে নিচের দিকে নামে তখন ফ্রেশ এয়ার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। তার মাধ্যমে প্রবেশ করে ইনলেট পোর্ট দিয়ে প্রবেশ করে এবং সেখানে একটা ডোর থাকে যাকে আমরা বলি ভালভ। সেই ভালভ ওপেন হয়ে যায় ডিউরিং সাকশন স্ট্রোকে। ডিউরিং সাকশন স্ট্রোকে যখন ভালভ ওপেন হয়ে যাচ্ছে তখন ফ্রেশ এয়ার আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে প্রবেশ করছে। তো ইঞ্জিন ফ্রেশ এয়ারটাকে প্রবেশ করার জন্য এখানে একটা এয়ার ক্লিনার রয়েছে। কি কারণে? যাতে বাইরের যে এয়ার, সেই এয়ারের মধ্যে অনেক সময় আমরা দেখি অনেক ধূলিকণা রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমরা যদি বিভিন্ন রকমের যন্ত্রপাতির সাহায্যে দেখতে চাই দেখবো যে অনেক রকমের দূষিত বায়ু রয়েছে। সেই সমস্ত দূষিত বায়ুগুলোকে সম্পূর্ণভাবে ক্লিন করে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পাঠানো হয়, এতে আমার কম্বাশন বা আমার আউটপুট অনেকটা বেটার হয়, যার জন্য আমরা এয়ার ক্লিনার ইউজ করি। তো ফার্স্ট এয়ার ক্লিনার এর মাধ্যমে ক্লিন হচ্ছে। এয়ার ক্লিনার ক্লিন হওয়ার পর ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে ডিউরিং সাকশন স্ট্রোক আমার প্রবেশ করছে। ডিউরিং সাকশন স্ট্রোক প্রবেশ করার পর আমার কম্প্রেশন স্ট্রোক হচ্ছে। অবশ্যই আপনি কম্প্রেশন স্ট্রোক ইমাজিনেশন বা আমরা ভিডিওতে দেখেছি, আমরা হয়তো কলেজে দেখতে পাই না, কিন্তু ডিউরিং কম্প্রেশন স্ট্রোকে আমরা যেটা দেখি পিস্টন মুভ করে আমার BDC টু TDC, অর্থাৎ কি পিস্টন নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে। তারপর হচ্ছে আমার পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। তো আমরা এক্সজস্ট স্ট্রোকে দেখবো, আপনাদের সামনে দেখাবো। এখানে বিভিন্ন রকমের এক্সজস্ট পোর্ট রয়েছে, যার সাহায্যে এক্সজস্ট গ্যাস কিন্তু বেরিয়ে যায়। এই আমার এক্সজস্ট পোর্ট, অর্থাৎ কি প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে পোর্ট রয়েছে। এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য, এই একটা পোর্ট একটা সিলিন্ডারের জন্য। প্রত্যেকটা পোর্টের শুরু কিন্তু একটা কমন কানেক্টিং রয়েছে, যার মাধ্যমে প্রত্যেকটা সিলিন্ডার থেকে এক্সজস্ট গ্যাস বেরিয়ে যায়। এটা প্রসেস
আমরা আরও একটা পার্ট এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা দেখছি অয়েল লাগানো, যেটা বলে স্টার্টার মোটর। যেহেতু এটা হেভি ইঞ্জিন, এই হেভি ইঞ্জিনটাকে ফার্স্ট ইনিশিয়াল টাইমে স্টার্ট করার জন্য স্টার্টার মোটর দিয়ে স্টার্ট করতে হবে। এটা ক্রাঙ্কিং জন্য, কারণ হচ্ছে ফার্স্ট সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সজস্ট, এই স্ট্রোক কমপ্লিট করতে না পারলে কখনোই কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। তাই ইনিশিয়াল পয়েন্টে আমার সাকশন কম্প্রেশন পাওয়ারের জন্য অর্থাৎ ইঞ্জিনকে স্টার্ট করার জন্য ফার্স্ট কী হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে বা ব্যাটারির মাধ্যমে আমরা কী করি, এই পাওয়ারটাকে স্টার্টার মোটরের মাধ্যমে, এখানে প্লাঞ্জার রয়েছে এবং এখানে আমার ফ্লাই হুইল রয়েছে, এর ভিতরে ফ্লাই হুইল রয়েছে এবং এই স্টার্টার মোটর তার প্লাঞ্জার রয়েছে, সেই ফ্লাই হুইলের সঙ্গে কানেক্ট হয়ে ফ্লাই হুইল ঘটছে। আর ফ্লাই হুইলের সঙ্গে কানেক্ট হয় ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্ট হচ্ছে পিস্টন। তাহলে কী হলো, যখনই আমার স্টার্টার মোটর ফ্লাই হুইলকে মুভমেন্ট করাচ্ছে, ফ্লাই হুইল মুভমেন্ট মানেই আমার ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করা, আর ক্র্যাঙ্কশ্যাফট মুভমেন্ট করলেই আমার সাকশন কম্প্রেশন পাওয়ার এডজাস্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ কি, এই চারটে প্রসেস যখনই হবে তখন ইঞ্জিন অটোমেটিক চলতে থাকবে। ইঞ্জিন যখনই নিজে নিজে চলতে শুরু করবে তখন আমার এক্সট্রা পাওয়ারের কোনো প্রয়োজন নেই, তখন আমি কি আমার ইলেকট্রিসিটি পাওয়ার ডিসকানেক্ট করে দেবো, অটোমেটিক পিস্টন কাজ করবে এবং ইঞ্জিন ওয়ার্ক করবে। এই একটা আমরা পার্ট দেখলাম, যেটাকে আমরা বলছি স্টার্টার পার্ট। আমরা আরও একটা পার্ট দেখছি এখানে, ডায়নামো বলছি এই পার্টটাকে, এই পার্টটাকে আমরা বলছি ডায়নামো। এটা কি, ইলেকট্রিসিটি প্রডিউস করে। অর্থাৎ কি, আমাদের ভেহিকেলে অনেক সময় গাড়িতে দেখা যায় যে বিভিন্ন রকম ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, বা অনেক সময় স্টার্টিংয়ের ক্ষেত্রে স্টার্টার মোটরের প্রয়োজন হয় পরবর্তী পর্যায়ে সেটাকে স্টার্ট করার জন্য। যার জন্য কী হয়, এর মাধ্যমে, এই স্টার্টার মোটরের মাধ্যমে, এই ডায়নামোর মাধ্যমে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এ কার সঙ্গে কানেক্ট থাকে, এ হচ্ছে আমার সম্পূর্ণ ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে, ক্র্যাঙ্কশ্যাফট নিচেই রয়েছে, ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে কানেক্টিং রয়েছে এই ফ্যানে। এই ফ্যানটা কী ফ্যান আমি আপনাদেরকে বলবো, এই সঙ্গে একটা পুলির মাধ্যমে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ কি, এ মুভমেন্ট করলে এও মুভমেন্ট করবে, অর্থাৎ কি এর মাধ্যমে এই ঘুরলে আমার স্টার্টার ডায়নামো ঘুরলে সেই ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এরপর আমি চলে আসি, এটাকে একটা পার্ট বলছে, এই পার্টের নাম হচ্ছে রেডিয়েটার। এই রেডিয়েটারের কাজ কি, রেডিয়েটারের কাজ হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার যখন সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে, ইঞ্জিন যখন অতিরিক্ত হিট হচ্ছে, তো সেই হিটটাকে রিডিউস করার জন্য একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার নিয়ে রাখার জন্য, একটা সার্টেন টেম্পারেচার কমিয়ে রাখার জন্য, যদি টেম্পারেচার অতিরিক্ত বৃদ্ধি না হয়, যার জন্য কী হয়, এই রেডিয়েটার ইউজ করা হয়। রেডিয়েটারের মাধ্যমে যে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে কুলিং সিস্টেম, সেই কুলিং সিস্টেমের ওয়াটারটাকে গরম ওয়াটারটাকে বা গরমটাকে ভালো এই রেডিয়েটারে প্রবেশ করানো হয় এবং রেডিয়েটারে এটাকে কুল করে, কুল বলতে একটা সার্টেন টেম্পারেচার নিয়ে এসে আবার তোমরা ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করানো হয়, যাতে ইঞ্জিন সিস্টেম ইউজ করি। কুলিং সিস্টেমের মেন পার্ট একটা রেডিয়েটার। এই রেডিয়েটারের জন্য সামনে আপনারা দেখবেন, খেয়াল করবেন একটু, যে রেডিয়েটারের একটা ফ্যান রয়েছে, কুলিং ফ্যান বলা হয় একে। এই কুলিং ফ্যানের মাধ্যমে এক্সট্রা হাওয়া, এক্সট্রা আমার এই রেডিয়েটারে প্রবেশ করে কুলিং করতে সাহায্য করে। এই একটা ওই পার্ট দেখলাম আপনাদের। এরপর আমি আপনাদের চলে আসবো এই জায়গায়, একটু আসবেন, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, দেখে বোঝা যাবে। এখানে আমি দেখলাম যে এটাকে বলা হয় ফুয়েল ফিড সিস্টেম, ফুয়েল ফিড সিস্টেমের একটা পার্ট, এটাকে বলা হয় কি ফুয়েল ফিল্টার। অর্থাৎ কি, এই যে আমার ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্য দিয়ে, এই ফুয়েল ট্যাঙ্কের মধ্য দিয়ে আমার ফার্স্ট ফুয়েল আসছে। ফুয়েল কোথায় আসছে, ফার্স্ট ফুয়েল সিস্টেমের মধ্যে দিয়ে ফুয়েল ইঞ্জেক্টর পাম্পে যাচ্ছে এবং এখানে গিয়ে টোটালি ফুয়েল ফার্স্ট ফুয়েল ফিড সিস্টেম আসছে। এই যে পাম্প, এই পাম্পের মাধ্যমে কিন্তু ফার্স্ট ফুয়েল এই জায়গায় প্রবেশ করছে। কোথায়, এই জায়গায় ফিড পাম্পে। এই ফিড পাম্প থেকে পাম্প করে ফুয়েলটাকে ট্রান্সফার করছে ফুয়েল ফিল্টারে। এখানে এটাকে বলা হয় প্রাইমারি ফিল্টার, এটাকে বলে সেকেন্ডারি ফিল্টার। এই প্রাইমারি সেকেন্ডারি ফিল্টারের মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো যেখানে কিছু পার্টিকেলস টাইপ যদি কিছু থেকে থাকে, নদী করা বালি যদি কিছু থাকে, এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়ে যায়। তারপরে যে পার্টটা সেটাকে বলে সেকেন্ডারি ফিল্টার। এই সেকেন্ডারি ফিল্টার টোটালি পেপার ফিল্টার। অর্থাৎ কি, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম যদি কোনো ডাস্ট বা পার্টিকেল থাকে, কোনো কেমিক্যাল থাকে, সে কিন্তু এই জায়গায় ক্লিয়ার হয়ে যায়। তারপর কি, এই ফিল্টার থেকে প্রাইমারি ফিল্টার, সেকেন্ডারি ফিল্টার থেকে সরাসরি চলে আসছে আমার ফুয়েল ইনজেক্টর পাম্প, এটা বলা হয় FIP, ফুয়েল ইনজেক্টর পাম্প। এই ফুয়েল ইনজেক্টর পাম্পের মধ্যে আমাদের রয়েছে গভর্নর, যেটাকে আমরা গভর্নমেন্ট থেকে এসেছি গভর্নর। অর্থাৎ কি,
এই ঠিক করে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েল ইনজেক্ট করবো। অর্থাৎ এখানে 6টা সিলিন্ডার রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6 সিলিন্ডার, 6টা সিলিন্ডার, তাহলে প্রত্যেকটা সিলিন্ডারে সাকশন কম্প্রেশন পাওয়ার হচ্ছে কোন ইঞ্জিনে কোন সিলিন্ডারে আমি ফুয়েলটাকে স্প্রে করব, এটা ঠিক করে এই জায়গা থেকে, এই ফুয়েল ইনজেক্টর পাম্প থেকে। এখানে রয়েছে আমার গভর্নর, অর্থাৎ কি এই ঠিক করে যে কখন কোন সিলিন্ডারের মধ্যে আমি ফুয়েলটাকে প্রেস করব এবং কোন টাইমে করব, সেটা কিন্তু এই নির্ণয় করে, যার জন্য ফুয়েল ইনজেক্টর পাম্প ডিজেল ইঞ্জিনে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এই ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল স্প্রে হয়ে যাচ্ছে এবং কখন কোন সময় প্রয়োজন আমার দেখিয়ে দিচ্ছি। এখানে আরো একটা পার্ট আমরা দেখছি, এই পার্টটাকে বলা হচ্ছে আমার যে লুব্রিকেটিং সিস্টেমের জন্য আমার লুব্রিকেটিং ফিল্টার, অর্থাৎ কি যেটা আমরা বলছি অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের জন্য ইঞ্জিনকে পিছলে করার জন্য পিস্টন যেহেতু সিলিন্ডার বরাবর কন্টিনিউ আপ ডাউন করে, ওঠানামা করে, সেই অর্থে এখানে দেখা যায় যে কি কন্টিনিউ পিস্টন যখন সিলিন্ডারের গা বরাবর ওঠানামা করতে থাকে, ফলে সেখানে একটা ফ্রিকশন ঘর্ষণের সৃষ্টি হয়, যার জন্য সেটা আমাদের লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়। লুব্রিকেটিংয়ের প্রয়োজন হয়, ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় ইঞ্জিনকে যাতে ঠিকঠাক মসৃণভাবে চালানোর জন্য। তো এই যে ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েল ফার্স্ট কিন্তু এই ইঞ্জিন এর মাধ্যমে প্রথমে ক্লিয়ার হয়, ফিল্টার হয়, ফিল্টার হওয়ার পর আমার ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে পিস্টনে গা বরাবর উঠে টোটালটা ক্লিয়ার করে। এই সিস্টেমটাকে আমরা এটাকে বলছি কি, আমরা বলছি যে অয়েল ফিল্টার, এটাকে আমরা বলছি কি অয়েল ফিল্টার। এই একটা পার্ট, এটা হচ্ছে আউটলেট শ্যাফট। আউটলেট শ্যাফট কি, এটা আমাদের মেইন শ্যাফট, অর্থাৎ কি ইঞ্জিন যে আমার টোটাল যখন একটা ইঞ্জিন ওয়ার্কিং করছে, সাকশন কম্প্রেশন পাওয়ারের পর কি হচ্ছে, ইঞ্জিন টোটালি একটা পাওয়ার তৈরি হচ্ছে, পাওয়ারটা জেনারেট হয়ে কোথায় হচ্ছে না ক্র্যাঙ্ক শ্যাফটে পাওয়ারটা জেনারেট হয়, সে স্টোর করে। সেই ক্র্যাঙ্ক শ্যাফটের একটা দিক দুটো দিক, এই একটা পার্ট আর একটা পার্ট ওই সাইড রয়েছে। এই পার্টটা কিন্তু আমরা মেন শ্যাফট বলি, যেটাকে ফ্লাইহুইলের মাধ্যমে দিয়ে আমার মেন শ্যাফটে বেরিয়ে আসে। এর মাধ্যমে এই পার্টটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কী করি, বিভিন্ন রকমের গাড়ি বা ভেহিকেলকে পরিচালনার ক্ষেত্রে লাগাতে পারি, বা অনেক সময় ইলেকট্রিসিটির কাজ জন্য ডায়নামিক করে ইলেকট্রিসিটি ঘোরানোর ব্যবহার করে। মেন হচ্ছে এই শ্যাফট আমার ইঞ্জিন সিলিন্ডারের ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে কানেক্ট হয়ে টোটাল এই শ্যাফটে বেরিয়ে আসছে, এটার শ্যাফট। আর একটা শ্যাফট যেটা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে দিয়ে অপর সাইডে থেকে, সেটাকে আমরা কি ক্যাম শ্যাফট, স্টার্টার মোটর, ফ্যান, ফুয়েল ইনজেক্টর পাম্প টোটালভাবে পরিচালনা করার জন্য আর একটা শ্যাফট থেকে পাওয়ার নিয়ে আমরা কাজ চালাই। এই টোটাল আমার ডিজেল ইঞ্জিন ওয়ার্কিং প্রসেস সিস্টেম আমি আপনাদের সামনে দেখলাম যে আমার 6 সিলিন্ডার 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন কীভাবে কাজ করছে। এটা একটা হেভি ইঞ্জিন এবং এই ইঞ্জিনের ওয়ার্কিং প্রসেস আপনাদের সামনে আমি তুলে ধরলাম পার্ট বাই পার্ট, কীভাবে ওয়ার্ক করছে এবং তার আউটপুট কীভাবে আসছে, কোনটা পার্ট আমি টোটালি আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আমরা এখন আপনাদের সামনে তুলে ধরলাম যে আমার এই যে ডিজেল ইঞ্জিন, এই ডিজেল ইঞ্জিনের কোনটা কি পার্ট সেই সম্পর্কে। নমস্কার, আমি সোমা দাস, দীনবন্ধু B.Ed কলেজের একজন অধ্যাপিকা। আজকে আমরা পরিবেশ বিজ্ঞান এই বিষয়টা নিয়ে পড়ব। এবার পরিবেশ বিজ্ঞানে পড়ার মতো অনেক টপিকই রয়েছে, কিন্তু আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আজকের টপিক হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং অফ EVS। ডিফারেন্ট অ্যাপ্রোচেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, কিসের ওপর না টিচিং লার্নিং এর ওপর। টিচিং মানে কি শিক্ষণ, আর লার্নিং মানে কি শিক্ষণ। তাহলে হচ্ছে কি শিক্ষণ এবং শিক্ষণ এই বিষয়ের ওপর আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেস গুলো আমরা পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে কি কি হতে পারে, বা পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন অ্যাপ্রোচেস গুলো, কোন কোন দৃষ্টিভঙ্গিগুলো
জিনিসগুলো আমরা পড়ার প্রয়োজন আছে আমাদের, বা আমাদের জানার প্রয়োজন আছে, বা আমরা এখানে জানতে এসেছি, সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে এই ক্লাসে আমি আলোচনা করব। তাহলে এই যে এখানে যে আমরা যে টপিকটা পেলাম, ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং অফ ইভিএস, তাহলে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর কি পেলাম, টিচিং লার্নিং অ্যাপ্রোচেস। তাহলে এই যে টিচিং, এই শব্দটা আমরা পেলাম ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং, কোন সাবজেক্টের জন্য না, পরিবেশ বিজ্ঞানের জন্য বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য। তো সেক্ষেত্রে এই যে টিচিং, এইটার মানেটা আমরা আগে প্রথমে বুঝে নিই। টিচিং অর্থাৎ আমি বললাম শিক্ষণ, অর্থাৎ একটা ক্লাস চালাতে গেলে একজন টিচারকে অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে একটা কোনো বিষয় আমি বা আমরা টিচাররা স্টুডেন্টকে শেখাই বা জানাই। এই যে টিচার, উনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, ক্লাস করাবেন বা একটা টপিককে বোঝাবেন। এই যে উদ্দেশ্যের ভিত্তিতে উনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন টিএলএম, বিভিন্নভাবে নিজের যে টিচিং মেথড এটা বা অনেক অনেক এক্সাম্পল উনি ক্লাসের মধ্যে নিয়ে আসছেন। কেন? উনি যে টপিকটা ছাত্রদের, স্টুডেন্টদের বোঝাবেন সেটা বোঝানোর জন্য। এই যে একজন টিচারের পুরো প্রসেসটা, যেটার মধ্য দিয়ে একটা উদ্দেশ্য সাকসেস হচ্ছে এবং টিচার একটা ক্লাসরুমে সব ধরনের কাজকর্ম করছে যাতে ছাত্ররা ইন্টারঅ্যাক্টিভ থাকে, ছাত্ররা যাতে অনেক বেশি সক্রিয় হয়, তার পড়ানোর বিষয়টা বুঝতে পারে। এর জন্য তার মধ্যে অনেক ধরনের ভাবনা চিন্তা থাকে, যেটা উনি কি করছেন, ক্লাসরুমের মধ্যে শেখানোর চেষ্টা করছেন বা বাচ্চাদের, যাতে বাচ্চারা শিখতে পারে, বুঝতে পারে, তার জন্য তিনি অনেক ধরনের কাজকর্ম করছে। এবং এই কাজকর্মের মধ্য দিয়ে কি হচ্ছে, বাচ্চাদের যাতে ইতিবাচক আচরণের যাতে ইতিবাচক পরিবর্তন হয় সেটাও কিন্তু তিনি লক্ষ্য করছেন। মানে আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি পরিবেশ দূষণ নিয়ে ছাত্রদের পড়াচ্ছি। এবার এই আমি যে এত কিছু করলাম, আমি জল দূষণটা ছাত্রদেরকে বোঝানোর জন্য যা যা অ্যাক্টিভিটি করলাম ক্লাসে, যা যা কিছু ওদেরকে বোঝানোর জন্য আমি যে স্ট্র্যাটেজি, যা কিছুই আমি নির্ভর করে ওদেরকে বিষয়টা বোঝাতে চাইলাম অ্যাজ এ টিচার, আমি সেইটাই যে করছি সেটাই হলো কি টিচিং, মানে শিক্ষণ। এর মধ্যে দিয়ে ওদের আচরণের অবশ্যই ইতিবাচক যে দিকটা সেটা ঘটবে, বা আচরণের ইতিবাচক যে একটা নেতিবাচক দিক থাকে, একটা ইতিবাচক দিক থাকে, ওদের ইতিবাচক দিকটা ওরা অনেক বেশি পরিবর্তন হবে, ইতিবাচক আচরণেরই পরিবর্তন হবে। ওরা পরবর্তীতে জল দূষণের যে যে কারণের জন্য হয় সেইগুলোর থেকে বিরত থাকবে, অন্যদেরকে শেখাবে, নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে যাচাই করবে, নিজেরা চেষ্টা করবে সেখান থেকে বিরত থাকার। তো এই যে ইতিবাচক আচরণের পরিবর্তনের চেষ্টা করছেন একজন শিক্ষক কোনো ক্লাসে, বা শিক্ষিকা কোনো ক্লাসে পড়ানোর মধ্য দিয়ে, যে স্ট্র্যাটেজির মধ্য দিয়ে, সেটা কি হলো না, সেটাই হলো কি, অবশ্যই এতে ওনার উদ্দেশ্য আছে, সেটাই হলো কি, সেটা হলো টিচিং। মানে আমরা বাংলায় বললে কি বলবো, বলবো হচ্ছে শিক্ষণ। এবার আরেকটা পাশাপাশি আমরা শব্দ পাচ্ছি কি না, লার্নিং। লার্নিং, লার্নিং। তাহলে এই লার্নিং, লার্নিং মানে কি বললাম, লার্নিং এর বাংলাটা বললে আমরা বলবো শিক্ষণ, শুধু খ, ক তারপর খ। তাহলে শিক্ষণ মানে লার্ন করছে। লার্নিং কারা নেয়? স্টুডেন্টরা, লার্নাররা, ছাত্ররা। তারা কি করে, টিচারের কাছ থেকে লার্ন করে, শেখে। হ্যাঁ, তো এই যে লার্নিং, তারা শিখছে, ছাত্ররা যেটাই শিখছে। আমি টিচার হয়ে এতক্ষণ এত কিছু চেষ্টা করে ছাত্রদের ইতিবাচক আচরণের পরিবর্তন করতে চাইলাম। এবার ছাত্ররা আমার কাছ থেকে যা যা কিছু শিখলো সেটা কি হলো, সেটাই হলো হচ্ছে এই লার্নিং, অর্থাৎ লার্ন করলো। কারা লার্ন করলো? অবশ্যই লার্নাররা লার্ন করলো। তাহলে সেটা হচ্ছে লার্নিং। তাহলে আমরা এখানে দুটো শব্দের মিনিং বুঝতে পেরে গেলাম, টিচিং অ্যান্ড লার্নিং। এরপর আমরা কি বলছি, তাহলে এই টিচিং লার্নিং, এই টিচিং লার্নিং এটাকে যখন আমরা একসঙ্গে লিখবো তখন একটা আমরা ছোট্ট করে একটা হাইফেন দিয়ে দেবো। তাহলে সেটাকে কি বলছি, টিচিং লার্নিং মানে শিক্ষণ, শিখন, শিক্ষণ, শিখন। তাহলে শিক্ষণ, শিখন কি
অ্যাপ্রোচেস মানে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং। টিচিং লার্নিং এর জন্য আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচেস বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আমরা আনতে চলেছি কি বিষয়ে ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচেস আছে এটাকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কোন কোন ভাগ সেটা আমরা একবার দেখে নিই। ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচ। লজিক্যাল অ্যাপ্রোচ লজিক্যাল অ্যাপ্রোচ এটা হচ্ছে ফার্স্ট, যেটা বাংলাটা বললে বলবো যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। লজিক্যাল অ্যাপ্রোচ যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। আর সেকেন্ড যে অ্যাপ্রোচটা সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, তাহলে একটা আমরা কি বলছি লজিক্যাল অ্যাপ্রোচ মানে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি, আর একটা আমরা কি বলছি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমাদের যে ডিফারেন্ট অ্যাপ্রোচেস বললাম এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচেস আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস। এবার আমরা চলে আসি এই যে লজিক্যাল অ্যাপ্রোচেস যে বললাম যুক্তিসঙ্গত যে দৃষ্টিভঙ্গি এটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই লজিক্যাল অ্যাপ্রোচেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি, সেটা লিখছি না। নেক্সট হচ্ছে 2 নম্বরটা যেটা, একটা হচ্ছে সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি। একটা হলো সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা ট্রান্সমিশন বলতে পারি, আর একটা হলো কি আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা ডিসকভারি অ্যাপ্রোচেস বলতে পারি। তাহলে এই সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গিটা কি? সঞ্চালন আমরা কি বুঝতে পারছি, ট্রান্সফার হচ্ছে, সঞ্চালন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে এটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এই সঞ্চালনমূলক যে দৃষ্টিভঙ্গি এটাকে আমরা ট্রান্সমিশন অ্যাপ্রোচেসও বলতে পারি। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। আর এই যে আবিষ্কারমূলক যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা কি বলতে পারি? ডিসকভারি অ্যাপ্রোচেস। ডিসকভারি অ্যাপ্রোচেস। এবার আমরা প্রথমটায় চলে আসি সঞ্চালনমূলক অ্যাপ্রোচেস বা সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি। কি সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি? সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি মানে আমি কোনো কিছু শিখছি বা আমি পূর্বে কোনো কিছু শিখেছি, সেই যে পূর্বে বিষয়টা আমরা শিখলাম সেটাকে, সেই নলেজটা, সেই অভিজ্ঞতাটা, সেই এক্সপিরিয়েন্সটা যদি আমি পরবর্তী কোনো কিছু শিখতে গিয়ে আমার কাজে লাগে তাহলে সেটাকে আমরা বলবো সঞ্চালনমূলক অ্যাপ্রোচেস বা সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি বা ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। কি বললাম? বললাম যে আমরা কোনো কিছু অলরেডি শিখে নিয়েছি, সেই জ্ঞানটা, সেই অভিজ্ঞতাটা যদি পরবর্তীতে কোনো কিছু শিখতে গিয়ে আমার কাজে লাগে, সেই জ্ঞানটা, সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাই, তাহলে সেটা কি হবে? ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। কি কি 3 ভাগ? ফার্স্ট, নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 নেগেটিভ, নাম্বার 3 জিরো বা জিরোটা আমরা
স্পেলিংও লিখতে পারি। তাহলে কি বললাম, একটা বললাম পজিটিভ ট্রান্সফার, একটা বললাম নেগেটিভ ট্রান্সফার, আর এটা বললাম জিরো ট্রান্সফার। তাহলে পজিটিভ ট্রান্সফারটা কি সেটা আমরা জেনে নিই। পজিটিভ ট্রান্সফার যেটাকে আমরা বলছি ধনাত্মক সঞ্চালন। ধনাত্মক মানে কি, আমি যদি কোনো কিছু শিখে ফেলেছি, সেই নলেজটা আমার পরবর্তী কোনো কিছু শিখতে কাজে লাগে। আমি যদি যোগ বিয়োগ এগুলো শিখেছি, যোগ আর বিয়োগের নলেজটা যদি আমার গুণ করতে, ভাগ করতে কাজে লাগে, তাহলে আমি সেটাকে বলবো ধনাত্মক সঞ্চালন, মানে পজিটিভ ট্রান্সফার। মানে এই কাজটা আমাকে পজিটিভলি হেল্প করলো পরের কাজটা করার জন্য। আমি অঙ্ক করতে গিয়ে বৃত্ত আঁকা শিখেছি, আমি অঙ্ক করতে গিয়ে ধরে নিলাম বৃত্ত আঁকাটা শিখেছি, যে কি করে বৃত্ত আঁকতে হয়। পরবর্তীতে ভূগোল ক্লাসে ম্যাডাম আমাকে বললেন একটা সূর্য আঁকো তো। তাহলে সূর্য আঁকো তো বললেন, মানে আমি অঙ্ক ক্লাসে অলরেডি বৃত্ত আঁকা শিখে গেছি। এখন যদি আমাকে ম্যাডাম বলেন যে সবাই নিজের নিজের খাতায় জিওগ্রাফির একটা টপিক আছে সূর্য, চন্দ্র, পৃথিবী, তাহলে সেখান থেকে তোমরা সূর্যকে ড্র করো। এই যে সূর্যকে ড্র করো বলবেন ম্যাডাম, তা করতে আমাদের বলবেন, আমি কিন্তু এই বৃত্তটার হেল্প নিয়ে আমি কি করব, সূর্যকে আঁকবো। এই যে বৃত্তটাকে হেল্প নিয়েই যে আমি সূর্যটা আঁকলাম, সেটাকে আমি কি বলছি, আমি বলছি পজিটিভ ট্রান্সফার। কারণ ওই বৃত্ত আঁকার নলেজটা আমাদের সূর্য আঁকতে গিয়ে হেল্প করলো, তাই জন্য এটা হলো কি পজিটিভ ট্রান্সফার। এবার আমি আসি নেগেটিভ ট্রান্সফারে। নেগেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে কি বলবো, নেগেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে বলবো যে যদি আমাদের কোনো নলেজ পজিটিভলি কাজ না করে, মানে আমাকে সেইটা আমি একটা কিছু শিখে নিয়েছি এবং পরবর্তী জিনিসটা শিখতে গিয়ে ওই যে আগে যেটা শিখেছি সেটা আমাকে ক্রমশ বাধা দিচ্ছে, মানে ক্রমশ আমাকে ওটা বাধা দান করছে পরেরটা শিখতে। আমি কিছুতে পরেরটা নতুন যে ইনফরমেশনটা বা নতুন যে জ্ঞানটা সেটা আমি কিছুতেই প্রাপ্ত করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ আমার যে পুরনো যে জ্ঞানটা রয়েছে সেটা আমাকে সর্বদাই বাধা দিচ্ছে, যাতে আমি নতুন নলেজটা না নিতে পারি, মানে হেল্প করছে না। আগেরটা আমাদের হেল্প করছিল আর পরেরটা আমাদেরকে কি করছে, বাধা দিচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি নেগেটিভ ট্রান্সফার অ্যাপ্রোচ। নেগেটিভ ট্রান্সফার অ্যাপ্রোচ। নেগেটিভ কি করে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিই। সেটা হলো আমরা যদি একটা কোনো কিছু ইতিহাস ক্লাসে আমরা ইতিহাসের ম্যাপ নিয়ে আমরা গোটা আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একটা ইতিহাসের ম্যাপ, মানে ইতিহাসের ম্যাপ মানে যে ইতিহাসের যে মানচিত্র, যেখানে পুরনো জায়গাগুলো তক্ষশিলা, কনৌজ, কাঞ্চি, হ্যাঁ, এই যে জায়গাগুলো সেইগুলোকে আমরা বিক্রমশিলা, এই যে নালন্দা, এই জায়গাগুলোকে আমরা কি করেছি, ইতিহাসের ম্যাপ অনুযায়ী যখন আমরা সমস্ত জায়গার নাম, তাদের কোথায় কোনটা আছে সেগুলো আমরা দেখে নিয়েছি। তাহলে ইতিহাসের যুগে যখন ইতিহাসে বিভিন্ন রাজা, মহারাজা, সম্রাট তারা যখন রাজত্ব করেছেন, তারা যখন একটার পর একটা রাজ্যকে দখল করেছেন, তারা এক একটা জায়গাকে দখল করেছেন, তখন যে নামগুলো ছিল, সেই যে ইতিহাসের মানচিত্রটা, ইতিহাসের পরিপ্রেক্ষিতে ভারতের মানচিত্রটা ছিল, সেইটা যখন আমি পড়ে ভালো করে বুঝে নিয়েছি, এরপর আমার ইতিহাসের ক্লাস হয়ে যাওয়ার পর আমার ভূগোলের ম্যাডাম এসেছেন, ভূগোলের ক্লাস হবে। এখন যখন জিওগ্রাফিক্যাল দিক থেকে আমরা নতুন করে ইন্ডিয়াকে দেখছি বা ইন্ডিয়ার ম্যাপ দেখছি, সেখানে আমাদের এতগুলো রাজ্যকে আমরা দেখতে পাচ্ছি, এই 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা দেখছি, তার যে নাম, দুটো নামের মধ্যে কিন্তু আমরা অনেক পার্থক্য পাচ্ছি। তাই জন্য কি হচ্ছে, আমার যে পুরনো যে ইতিহাস পড়ার সময় যে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন জায়গার ম্যাপ আমরা যে দেখেছি ইতিহাসের পরিপ্রেক্ষিতে, এখন যখন ভূগোল ক্লাসে ম্যাডাম বারবার পড়াচ্ছে, তখন আমার মনে হচ্ছে না, আগে তো ইতিহাস ক্লাসে তো ম্যাডাম বলে গেলেন এই জায়গাটার নাম কাঞ্চি, এটার নাম এই জায়গাটাকে উনি বলে গেলেন এটার নাম মগধ। তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে যখন ম্যাডাম বলছেন, তখন ম্যাডাম তো এটার নাম অন্য বলছেন, আবার এই জায়গাটার নাম একটা অন্য বলছেন। তাহলে কি হচ্ছে, সমানে
আমার মধ্যে মনে রাখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে বারবার কি হচ্ছে, পুরনো যে নলেজটা, ইতিহাস ম্যাডাম ইতিহাসের ক্লাসে ইতিহাসের বিষয় শিক্ষিকা বা শিক্ষক তিনি আমাকে যে নলেজটা দিয়ে গেলেন সেটা কিন্তু আমার বারবার বাধাপ্রাপ্ত করছে কি করতে, আমাকে পরবর্তী জিওগ্রাফি ক্লাসের যে টপিকটা সেটা বুঝতে। কেন? কারণ ইতিহাসের যে ম্যাপটা ভারতের, সেটা একরকম নাম লেখা আছে, একরকম তার লোকেশন দেওয়া আছে, একরকম তার মানে স্টেটগুলোর এরিয়া দেওয়া আছে। আর এখন যেটা নতুন আপডেট আজকে দাঁড়িয়ে ভূগোলের ক্লাসে সেটা অন্যরকম আমি পাচ্ছি, তাই আমাকে কি করছে, বাধা দিচ্ছে। তো এইটাকে আমরা কি বলছি, নেগেটিভ ট্রান্সফার। এটাকে আমরা কি বলছি, নেগেটিভ ট্রান্সফার। নেক্সট আমরা কি বললাম, 3 নম্বরে কি বললাম, জিরো ট্রান্সফার, বা এটাকে আমরা বাংলায় বলবো নিরপেক্ষ সঞ্চালন। নিরপেক্ষ সঞ্চালন কিরকম, আমি ইতিহাস ক্লাসে ম্যাডাম আমাকে বা স্যার আমাকে হয়তো শেরশাহ সম্পর্কে পড়িয়ে গেছেন, শেরশাহ সম্পর্কে আমি পড়েছি, জেনেছি, বুঝেছি। পরে আমার আইসিটি ক্লাস আছে বা কম্পিউটারের ক্লাস আছে, আমি কম্পিউটার ক্লাসে গিয়ে আমার কম্পিউটারের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড হোক বা এক্সেল কিছুর আমি একটা কাজ করছি। তো এই যে কাজটা আমি করছি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট কোনো একটা আমি কাজ করছি, সেই কাজটাতে আমার কিন্তু পূর্বের ক্লাসের যে শেরশাহের যে জীবনী বা শেরশাহের যে রাজ্য বিজয়, সেইটা কিন্তু আমার কোনো এফেক্টও ফেলছে না, মানে আমাকে হেল্পও করছে না, আবার আমাকে কোনো বাধাও দিচ্ছে না পরের আইসিটি ক্লাসের নলেজটা গেইন করতে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ সঞ্চালন। তাহলে আমরা কটা সঞ্চালন পেলাম, একটা পেলাম পজিটিভ যেটাকে আমরা বলছি ধনাত্মক সঞ্চালন, একটা পেলাম নেগেটিভ যেটাকে আমরা বলছি ঋণাত্মক সঞ্চালন, একটা পেলাম জিরো যেটাকে আমরা বলছি নিরপেক্ষ সঞ্চালন। তাহলে নিরপেক্ষ সঞ্চালনটা আমাদের কোনোটাতে না হেল্প করে আর না বাধা দেয়, ও কোনোটাই কোনো রকম তফাৎ হয় না, বা ওর দ্বারা আমি কোনো উপকৃত হব না, আবার আমি কোনো ক্ষতিগ্রস্তও হব না। তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল ট্রান্সফার, এটাকে আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে কি, এটা তো গেল সঞ্চালনমূলক অ্যাপ্রোচেস, কিন্তু এই সঞ্চালনমূলক অ্যাপ্রোচেসের যে 3টে অ্যাপ্রোচেসের কথা, আমি 3টে অ্যাপ্রোচেসই কিন্তু আমাদের বলেছেন কে, মনোবিদ এলিস। মনোবিদ এলিস 1965 সালে এই ভাগটার কথা বলেছেন। মনোবিদ এলিস 1965 সালে 1965 এই ভাগটা, এই যে 3টে ভাগে ভাগ করা যায় সেটা বলেছে। কিন্তু পরবর্তীতে মনোবিদ এলিসের যে ভাগটা সেটা চেঞ্জ করে পরবর্তীতে আরো মনোবিদ আছেন, যিনি দুজন মনোবিদ যারা যৌথভাবে বললেন, পার্কিন্স এবং স্যালমান। এরা বললেন না, সঞ্চালনকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে নিম্নমানের সঞ্চালন আর একটা হচ্ছে উচ্চমানের সঞ্চালন। তাহলে কি পেলাম হলো পরবর্তীতে পার্কিন্স and Salman, মনোবিদ পার্কিন্স এবং মনোবিদ সালমান কি বললেন হলো যে এটাকে আমাদেরকে এই যে সঞ্চালনটা, এটাকে ক ভাগে ভাগ করা যাচ্ছে, 2 ভাগে। ক ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে কি উচ্চমানের সঞ্চালন আর একটা হলো নিম্নমানের সঞ্চালন। তাহলে এই উচ্চমানের সঞ্চালন এবং নিম্নমানের সঞ্চালন এই বিষয়টা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এই উচ্চমানের সঞ্চালন যেটা, সেটার ক্ষেত্রে কি বলছে যে আমরা কোনো কিছু একটা অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু সেই অভিজ্ঞতাটা যদি পরবর্তীতে আরো বড় কাজ করতে আমাদেরকে হেল্প
করে, আমাদেরকে সেই অভিজ্ঞতাটা একটা বড় কাজ করতে গিয়ে কাজে লাগে, তাহলে আমরা সেটাকে বলবো উচ্চ মানের সঞ্চালন। মানে আমি যেটা শিখেছি, যে লেভেলের শিখেছি, সেটা যদি আরো উচ্চতর জায়গায় গিয়ে ওই নলেজটা, ওই এক্সপেরিয়েন্সটা আমার হেল্প করে পরবর্তী বড় কাজটা করার জন্য, তাহলে সেটাকে আমরা কি বলছি? উচ্চ মানের সঞ্চালন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, কোনো একজন রাজমিস্ত্রি যিনি ধরো ছোট ছোট ঘর, ছোট ছোট মানে বাড়ি, দুটো বেডের বা দুটো রুমের বাড়ি এইরকম তিনি তৈরি করছেন, তার এইটুকু তৈরি করার নলেজ আছে বা এইটুকু তিনি ঠিকঠাক তৈরি করতে পারেন। কিন্তু এটা করতে করতে তিনি হয়তো এতটাই স্বনামধন্য হয়ে উঠলেন যে পরবর্তীতে তার কাছে ফ্ল্যাট তৈরি করার বিভিন্ন প্রজেক্ট চলে এলো, যেখানে ধরো সেই প্রজেক্টের মধ্যে বিভিন্ন ফ্ল্যাট, অনেকগুলো ফ্ল্যাট, একটা কোনো গ্রুপের, কোনো কোম্পানির অনেকগুলো ফ্ল্যাট, তার সঙ্গে তাদের ধরো খেলার মাঠ, হ্যাঁ, পার্ক, এগুলো বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন ধরনের হচ্ছে কনস্ট্রাকশনের কাজ সে করতে তার কাছে অর্ডার এলো। তাহলে সে সেই কাজটা করবে। সেই কাজটা করতে গিয়ে তিনি ওই যে ছোট ছোট, উনি যে আগে 2 কামরার রুম তৈরি করতেন বা 2টো রুমের বাড়ি তৈরি করতেন, সেই যে নলেজ, সেইটাকে আস্তে 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 উনি ডেভেলপ করে করে এখানে কাজে লাগিয়ে আস্তে আস্তে উনি বড় বড় ফ্ল্যাট বা বড় বড় প্রজেক্ট যেটা, সেটা উনি করছেন। তাহলে এটাকে কি হচ্ছে? এটা হচ্ছে উচ্চ মানের সঞ্চালন। মানে প্রথমে তিনি একটা ছোট জিনিস শিখেছিলেন, সেখানে আস্তে আস্তে কি হলো? সেটা বড়তে পরিণত হলো। মানে উচ্চ মানের সঞ্চালনে প্রথমে তিনি একটা ছোট কিছু শিখেছিলেন, সেখান থেকে সেই নলেজটা, এই নলেজটা নিয়ে তিনি একটা বড় মানের কিছু একটা তৈরি করতে পারলেন। তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি উচ্চ মানের সঞ্চালন। মানে আস্তে আস্তে সেটা বড় দিকে চলে গেল, উঁচুর দিকে চলে গেল। নেক্সট হচ্ছে কি? নেক্সট বললাম আমরা নিম্ন মানের সঞ্চালন। নিম্নমানের সঞ্চালন কি? হয়তো আমি বড় কোনো কিছু করতে শিখেছি, হয়তো আমি বড় কোনো কিছু শিখেছি, কিন্তু এখন আমার কোনো পরিস্থিতির চাপেই হোক বা যা কিছু কারণেই হোক, আমি আর এই বড় লেভেলের কাজটা পাচ্ছি না, আমাকে একটা ছোট্ট লেভেলের কাজ করতে হচ্ছে। তাহলে এই বড় যে আমি শিক্ষাটা, সেইটা দিয়ে যখন আমি ছোট কোনো কিছুকে পরিচালনা করব, তখন আমরা সেটাকে কি বলছি? আমরা সেটাকে বলছি নিম্নমানের সঞ্চালন। আমরা বলছি নিম্নমানের সঞ্চালন। তাহলে এই নিম্নমানের যে সঞ্চালন বলছি, সেই নিম্নমানের সঞ্চালনের উদাহরণ কি হতে পারে? এই নিম্নমানের সঞ্চালনের উদাহরণ হতে পারে, ধরো একজন বাস ড্রাইভার যিনি বাস চালাতেন, কি একজন ট্রাক ড্রাইভার যিনি ট্রাক চালাতেন। তাহলে বাস এবং ট্রাক এগুলো তো অনেক বড় বড় গাড়ি, 4 হুইলার, বা কোনটা 6 চাকা, কোনটা 8 চাকা, এরকম হতে পারে, যেগুলো মাল বয় ট্রাকগুলো, তো এই লরিগুলো আর কি। তো সেটা তাহলে এই যে মানে একটা যে নলেজ, আমার যে একটা বড় বাস চালানোর, একটা বড় লরি চালানোর যে জ্ঞান, যে অভিজ্ঞতা, যে এক্সপেরিয়েন্স, সেটা নিয়ে আমার এখন বাস চালাতে হচ্ছে না, বা বাস চালানোর আমি কোনো কাজ পাচ্ছি না, লরি চালানোর আমি কোনো কাজ পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করছি? আমি একটা ছোট অটো চালাচ্ছি, আমি একটা টোটো চালাচ্ছি। তাহলে এই যে অটো চালাচ্ছি, টোটো চালাচ্ছি, এটা তো আর বাস লরির মতো বড় বড় গাড়ি নয়, এটা ছোট ছোট একটা ট্রান্সপোর্ট। তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে? ওই বড় নলেজটা, এই যে বড় নলেজটা, এটা যখন এই ছোটর ক্ষেত্রে আমি কাজে লাগাচ্ছি, তখন আমরা সেটাকে কি বলছি? সেটাকে আমরা বলছি নিম্নমানের সঞ্চালন। সেটাকে আমরা বলছি নিম্নমানের সঞ্চালন। তাহলে এই নিম্নমানের সঞ্চালনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করছি, সেটা হলো কি? সেটা হলো বেশি নলেজকে কমের দিকে, আর উচ্চ মানের ক্ষেত্রে বেশ কম নলেজকে বেশির দিকে, মানে দুটোর বিপরীত, দুটোর হচ্ছে বিপরীত ধর্মী। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো, এইটা তো আমরা লজিক্যাল অ্যাপ্রোচকে ভাগ করেছি, সেটা হচ্ছে সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি, আরেকটা আমরা বলেছিলাম ডিসকভারি অ্যাপ্রোচেস। ডিসকভারি অ্যাপ্রোচেস যেটাকে আমরা বাংলায় বলবো আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি, যেটাকে আমরা
বাংলায় বললে বলবো কি আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি। আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি বা ডিসকভারি অ্যাপ্রোচেস। এই আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি বা ডিসকভারি অ্যাপ্রোচেস এটাকে আমরা হিউরিস্টিক মেথডও বলে থাকি। এটাকে আমরা কি মেথড বলে থাকি? হিউরিস্টিক মেথডও বলে থাকি। এই হিউরিস্টিক মেথডের প্রবক্তা হলেন H.E. আর্মস্ট্রং। H.E. আর্মস্ট্রং এই ডিসকভারি মেথড বা আবিষ্কারমূলক যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা হিউরিস্টিক মেথড বলে থাকি। এই হিউরিস্টিক মেথডের প্রবক্তা হলেন H.E. আর্মস্ট্রং। H.E. আর্মস্ট্রং, ঠিক আছে? তো এই আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গিটা কি? আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি হলো সেই ধরনের দৃষ্টিভঙ্গি যার মধ্য দিয়ে স্টুডেন্টরা কোনো কিছু নতুন করে আবিষ্কার করবে, কোনো কিছু নতুন করে উদ্ভাবন করবে, কোনো কিছু নতুন করে তৈরি করবে, সেই ধরনের মনোভাব তাদের মধ্যে তৈরি হবে। মানে সেটা হতে পারে কোনো ল্যাবে তৈরি করছে, হতে পারে কোনো ফিল্ডে গিয়ে কাজ করছে, কিন্তু সেটা কোনো আবিষ্কারমূলক কাজকর্মই এর মধ্য দিয়ে প্রকাশিত হবে। আমি বাচ্চাদের কোনো কিছু শেখালাম ক্লাসরুমের মধ্যে, একটা নৌকো বানানো, কাগজের নৌকো বানানো। বাচ্চারা যখন সেটা নিজেরাই ওই কাগজ নিয়ে দেখে দেখে ওই রকম ভাবে একটা কাগজের নৌকো বানানো নিজেরা শিখতে পারলো, নিজেরা হাতে করে দেখালো, তার মানে কি সেটা তারা নিজেরা আবিষ্কার করতে পেরেছে ওই নৌকো বানানোটা। তাহলে এই ধরনের বিষয়টাকে কি বলছি আমরা? যে হাতে কলমে শেখা, কোনো কিছুকে নতুন করে আবিষ্কার করা। তাহলে এর ফলে শিশুদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে অনেক পরিবর্তন হয়। এর কিছু কি আছে? এর কিছু অ্যাডভান্টেজেস আছে আর কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো অ্যাডভান্টেজেস গুলো কি কি? এর মধ্য দিয়ে শিক্ষার্থীর মধ্যে কৌতূহলী মনোভাব জাগ্রত হয়, তাদের মধ্যে কোনো কিছু কাজ করার প্রতি উৎসাহ, সক্রিয়তা বৃদ্ধি পায়, তাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায়, তাদের মধ্যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মায়, তারা যে কোনো কিছু এই যে নতুন করে তৈরি করছে তার মধ্য দিয়ে তাদের যে বৈজ্ঞানিক যে যুক্তি সেইটা তাদের মধ্যে তৈরি হয়। তাহলে এইগুলো কিন্তু এর অ্যাডভান্টেজেস। আর ডিসঅ্যাডভান্টেজেস কি? ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে আমি যদি প্রত্যেকটা ক্লাস এইভাবে প্রত্যেকটা টপিক আবিষ্কারমূলক পদ্ধতি বা এই অ্যাপ্রোচেসের মধ্য দিয়ে ছাত্রদের শেখায়, অবশ্যই শেখানো দরকার। ইভিএস বা পরিবেশ বিজ্ঞান এমন একটা বিষয় যেটা অবশ্যই শেখানো দরকার, কিন্তু যদি প্রত্যেকটা জিনিস আমাকে ওইভাবে করে শেখাতে হয় তাহলে আমার যে শিডিউল টাইম, আমার যে শিডিউল ক্লাস, এর মধ্যে আমার সিলেবাসটা শেষ নাও হতে পারে। এবং শেষ যদি আমি না হয় তাহলে আমি এক্সামের জন্য স্টুডেন্টকে প্রিপেয়ার করতে পারবো না। সেটা একটা মানে যেহেতু প্রত্যেকটা ছেলেকে যদি হাতে ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড আমাকে পড়াতে হয়, শেখাতে হয়, সেটা কিন্তু অবশ্যই একটা টাইম টেকিং ম্যাটার অবশ্যই রয়েছে। তো সেটা একটা এর ডিসঅ্যাডভান্টেজেস। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে এর জন্য কিন্তু আমাদের প্রচুর ইকুইপমেন্টস দরকার, প্রচুর আমাদের মেটেরিয়াল দরকার। সেই মেটেরিয়ালগুলো যে আমরা সবসময় হাতের কাছে পাবো বা তার জন্য যা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটা যে আমাদের সবসময় সম্ভব হবে এটা নাও হতে পারে। তো সেটাও একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করছিলাম? লজিক্যাল অ্যাপ্রোচেস নিয়ে আলোচনা করছিলাম। এই লজিক্যাল অ্যাপ্রোচেসের মধ্যে আমাদেরকে ভাবতে হবে, লজিক্যাল কথাটার অর্থ হলো যুক্তি, মানে আমরা কোনো কিছুকে যুক্তি দিয়ে যখনই বিচার করছি তখনই আমরা লজিক্যাল অ্যাপ্রোচেস বা যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতে আমরা চলে যাচ্ছি। তো এই যুক্তিসঙ্গত যে দৃষ্টিভঙ্গি বা লজিক্যাল অ্যাপ্রোচেস, এখানে কিন্তু আরো দুটো মেথডের কথা রয়েছে। একটা হচ্ছে আরোহী পদ্ধতি আর একটা হলো অবরোহী পদ্ধতি। একটা পদ্ধতিতে আমরা কি দেখছি? একটা পদ্ধতিতে আমরা দেখছি যে
সংজ্ঞা, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন লজিক বা বিভিন্ন যুক্তির মধ্য দিয়ে আমরা কি করছি, একটা সংজ্ঞায় বা একটা সিদ্ধান্তে এসে আমরা উপনীত হচ্ছি। ঠিক একইভাবে আরেকটা মেথডে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, অবরোহীতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সিদ্ধান্ত সেটা আমরা আগে নিয়ে নিচ্ছি, সেখান থেকে আমরা হয়তো বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন যে টপিক রিলেটেড যে বৈশিষ্ট্য সেটা আমরা আস্তে আস্তে পরে আসছি। তো এটাও কিন্তু আমাদের এই যুক্তির ভিত্তিতে হয়ে থাকে, অর্থাৎ এটা লজিক্যাল অ্যাপ্রোচেসেরই পার্ট। একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হলো ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। নেক্সট আমরা চলে আসছি যেটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস হচ্ছে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিরও দুটো ভাগ আছে, একটা হলো কি, একটা হলো চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস, একটা হলো চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস। চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস কি? চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস যেটাকে আমরা শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলে থাকি, যেটাকে আমরা শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলে থাকি। তাহলে এই শিশু কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি সেটার জনককে, সেটার জনক হলেন রুসো। রুসো প্রথম চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস বা শিশু কেন্দ্রিক যে দক্ষতা বা যেটা শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিশু কেন্দ্রিক যে পড়াশোনা, সেই কথাটা বা শিশু কেন্দ্রিক যে কোনো ধরনের পদ্ধতির কথা প্রথম যিনি বলেন তিনি হলেন রুসো। রুসো এই পদ্ধতির জনক। এছাড়াও পরবর্তীতে পেস্তালাৎসি, ফয়েব্রেল, রবীন্দ্রনাথ প্রমুখ মানুষদের বা মনীষীদের আমরা পেয়েছি যারা অবশ্যই এই চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচকে সাপোর্ট করেছে। তো এই চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেসের ক্ষেত্রে আমরা এটা কি, এটা একবার জেনে নিই। এই চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেসে বলা হচ্ছে যে শিশুকে সব ধরনের স্বাধীনতা দিতে হবে, শিক্ষা হবে শিশু কেন্দ্রিক, শিক্ষা কখনোই শিক্ষক কেন্দ্রিক হবে না। আগের দিনে অনেক অনেক প্রাচীন যুগে আমরা জানতাম শিক্ষা ছিল গুরু কেন্দ্রিক বা শিক্ষক কেন্দ্রিক, যেখানে আশ্রমিক শিক্ষা হতো, আশ্রমে গুরু গৃহে গিয়ে বা গুরুকুলে গিয়ে ছাত্ররা শিক্ষা নিত, সেখানে গুরু যেটাই বলতেন সেটাই শেষ কথা, গুরুর ভাবনা চিন্তাটাই শেষ ভাবনা চিন্তা। সেখানে ছাত্রদের বা শিক্ষার্থীদের বলার বা তাদের কোনো কিছু মতামত দেওয়ার জায়গা ছিল না। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে চাইল্ড সেন্ট্রিক বা শিশু কেন্দ্রিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর মতামতকে আগে গুরুত্ব দিতে হবে, শিশুর কতটা বোঝা বইতে পারবে, শিশু কতটা নিতে পারবে সেটা আমাদেরকে সাইকোলজিক্যালি দেখতে হবে, মনোবৈজ্ঞানিক দিক থেকে দেখতে হবে যে ও কতটা গ্রহণ করতে পারবে। আমরা টিচার হয়ে ওর উপরে শুধু চাপিয়ে দিলে হবে না, পুরোটাই আমার শিশুর উপর ডিপেন্ড করবে যে ও কতটা নিতে পারবে, ওর মতামত কি হতে পারে, ওর ভাবনা চিন্তা কি হতে পারে, এবং ওকে কোনো কিছু বলার, হাতে করে কাজ করার, হাতে কলমে শিক্ষা নেওয়ার, নিজের মতামত প্রকাশ করার, মিথস্ক্রিয়া করার, সক্রিয়ভাবে কাজকর্ম করার, আলোচনা পদ্ধতির মধ্যে দিয়ে কাজকর্ম করার, গ্রুপ ডিসকাশন করার সুযোগ দিতে হবে। তো সেটাই হলো শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস। এরপর একটা অ্যাপ্রোচেস আছে, সেটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস। সেটাকে আমরা বলছি constructivist approaches। এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেসকে আমরা কিন্তু নির্মিতিবাদমূলক অ্যাপ্রোচেসও বলতে পারি বা নির্মিতিবাদমূলক দৃষ্টিভঙ্গিও বলতে পারি। এই নির্মিতিবাদমূলক যে দৃষ্টিভঙ্গির কথা বলছি, এই দৃষ্টিভঙ্গিটা কি রকম? আমরা কোনো কিছু যখন পড়ছি বা যখন কোনো কিছু আমরা দেখছি, তখন আমরা কি দেখছি? আমরা দেখছি যে সব সময়তে সেটা আমরা কোনো কিছুর একটা সংজ্ঞা পড়লাম বা কোনো কিছুর একটা ব্যাখ্যা পড়লাম, তখন কিন্তু সেই ব্যাখ্যাটার একটা প্রতিচ্ছবি আমরা মনে মনে কল্পনা করে নিই বা একটা প্রতিকল্প আমরা মনে মনে কল্পনা করে নিই।
আমরা হয়তো কোনো জায়গায় একটা বেড়াতে যাবো, সেটা কাশ্মীর হোক কি কেরাল হোক, আমরা কোনোদিন যাইনি, প্রথমবার যাব, কিন্তু তবুও কিন্তু আমাদের মনের মধ্যে না ওই জায়গাটা সম্পর্কে একটা প্রতিচ্ছবি বা প্রতিকল্প বা একটা ফটো আমাদের কিন্তু মনের মধ্যে তৈরি হয়ে যাবে। এই যে তৈরি হয়ে গেল সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস বা এই রকম প্রতিকল্পটা, মানে আগে থেকে আমরা কোনো কিছু আমরা করছি, তো করতে করতে সেটার একটা সিনারিও আমাদের মনের ভেতরে কিন্তু তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস। এটাকে দুভাগে ভাগ করা যায়। এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেসকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হলো ব্যক্তিগত, একটা হলো ব্যক্তিগত, আর একটা হলো দলগত, আর একটা হলো দলগত। মানে একটা হলো পার্সোনাল আর একটা হলো কি গ্রুপ। তো যেটা ব্যক্তিগত কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস বা ব্যক্তিগত নির্মিতিবাদ যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যে আমি কোনো বই পড়ছি, আমার নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ভাবনা চিন্তা ওই টপিকটা রিলেটেড বা ওই গল্পটা রিলেটেড, সেটা হচ্ছে ব্যক্তিগত নির্মিতিবাদ। আর যখন আমরা বলছি দলগত নির্মিতিবাদ, মানে একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে, কোনো কিছু আমরা টপিক পড়ছি, জানছি, বুঝছি, কিন্তু আমরা গ্রুপে সবাই মিলে একটা আলোচনার মধ্য দিয়ে সেটার একটা প্রতিচ্ছবি তৈরি করছি, তাহলে সেটাকে আমরা কি বলছি, দলগত নির্মিতিবাদ। এই যে নির্মিতিবাদ, এর দু ধরনের নির্মিতিবাদ হয়ে থাকে। একটা হলো প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, আরেকটা হলো সামাজিক নির্মিতিবাদ। দুটো নির্মিতিবাদের নাম বললাম। প্রথমটা বললাম হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ। আর দ্বিতীয়টার নাম বললাম সামাজিক নির্মিতিবাদ। সামাজিক নির্মিতিবাদ, নির্মিতিবাদ কথাটা আমি লিখলাম না, তাহলে হচ্ছে দু ধরনের পেলাম। একটা হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, এই প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা হলেন পিয়াজে। আর সামাজিক নির্মিতিবাদ, এই সামাজিক নির্মিতিবাদ এই যে ভাবনা চিন্তাটা, এর প্রবক্তা হলেন ভাইগৎস্কি। তাহলে একটা হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ, যার প্রবক্তার নাম কি বললাম, যার প্রবক্তার নাম বললাম হলো পিয়াজে। আর সামাজিক নির্মিতিবাদ, এর প্রবক্তার নাম হলো ভাইগৎস্কি। তাহলে এই দুটো যেটা প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ, দুটোই কিন্তু আমাদের যে ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এবং আমাদের এই যে পরিবেশ বিজ্ঞান যে বিষয়টি, সেক্ষেত্রে আমাদের এই কনস্ট্রাকটিভিস্ট বা কনস্ট্রাকটিভিজম এই নির্মিতিবাদের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে এই যে নির্মিতিবাদের যে দুটো ভাগ, যেটা আমি বারবারই বলছি, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ, দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমাদের প্রশ্ন আসে এইরকম যে প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তার নাম বলুন, তাহলে আমরা বলবো পিয়াজে। আর সামাজিক নির্মিতিবাদের প্রবক্তার নাম বলুন, সেটা হলো ভাইগৎস্কি। যদিও আমি এটা বোর্ডে লিখে দেইনি, মুখেই বলে দিচ্ছি। তো এই একটু জিস্ট করে একবার বলে দেওয়ার চেষ্টা করছি, আরেকবার রিপিট করার চেষ্টা করছি, বা এটাকে আমরা একটা সিনথেসিস করে দিচ্ছি। সেটা হলো কি, আজকের টপিকটা ছিল ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং অফ ইভিএস। ডিফারেন্ট অ্যাপ্রোচেস আমরা পড়ছি, এতক্ষণ পড়ছিলাম। সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ওপর বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি শিক্ষণের বিষয়ে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যে ভাগ করেছি সেটাকে দুটো ভাগে, একটা হচ্ছে কি লজিক্যাল অ্যাপ্রোচেস আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস। লজিক্যাল অ্যাপ্রোচেস হচ্ছে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস হচ্ছে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। লজিক্যাল অ্যাপ্রোচেসকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা প্রথমটা আমরা কি বলেছি, প্রথমটা আমরা বলেছি সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি, আর দ্বিতীয়টা আমরা কি বলেছি, আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি। সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গিকে তিন ভাগে ভাগ করেছেন মনোবিদ এরিস, তিনি, যেটা হলো পজিটিভ, নেগেটিভ আর জিরো। আর আরেকজন যিনি পার্কিন আর সালমান, ওনারা বলেছেন দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি উচ্চ মানের সঞ্চালন, আর একটা হলো নিম্ন মানের সঞ্চালন।
একইভাবে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেসকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচেস আর একটা হলো কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেস। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচেসকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে যেটা প্রজ্ঞামূলক নির্মিতিবাদ আর একটা হলো সামাজিক নির্মিতিবাদ। এই সামাজিক নির্মিতিবাদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ব্যক্তিগত নির্মিতিবাদ আর একটা হলো দলগত নির্মিতিবাদ। এইটুকুই আজকের আলোচ্য বিষয় ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি সোমা দাস, দীনবন্ধু B.Ed কলেজের একজন অধ্যাপিকা। আজকে আমরা পরিবেশ বিজ্ঞান এই বিষয়টা নিয়ে পড়ব। এবার পরিবেশ বিজ্ঞানে পড়ার মতো অনেক টপিকই রয়েছে, কিন্তু আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি আজকের টপিক হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং অফ EVS। ডিফারেন্ট অ্যাপ্রোচেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি। কিসের উপর? না, টিচিং লার্নিং এর উপর। টিচিং মানে কি? শিক্ষণ, আর লার্নিং মানে কি? শিক্ষণ। তাহলে হচ্ছে কি শিক্ষণ এবং শিক্ষণ এই বিষয়ের উপর আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেস গুলো আমরা পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে কি কি হতে পারে, বা পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন অ্যাপ্রোচেস গুলো, কোন কোন দৃষ্টিভঙ্গিগুলো আমরা পড়ার প্রয়োজন আছে আমাদের, বা আমাদের জানার প্রয়োজন আছে, বা আমরা এখানে জানতে এসেছি, সেই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে এই ক্লাসে আমি আলোচনা করব। তাহলে এই যে এখানে যে আমরা যে টপিকটা পেলাম, ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং অফ EVS, তাহলে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর কি পেলাম? টিচিং লার্নিং অ্যাপ্রোচেস। তাহলে এই যে টিচিং, এই শব্দটা আমরা পেলাম ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং। কোন সাবজেক্টের জন্য? না, পরিবেশ বিজ্ঞানের জন্য বা এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য। তো সেক্ষেত্রে এই যে টিচিং, এইটার মানেটা আমরা আগে প্রথমে বুঝে নিই। টিচিং অর্থাৎ আমি বললাম শিক্ষণ, অর্থাৎ একটা ক্লাস চালাতে গেলে একজন টিচারকে অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে একটা কোনো বিষয় আমি বা আমরা টিচাররা স্টুডেন্টকে শেখাই বা জানাই। এই যে টিচার, উনি একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন, ক্লাস করাবেন বা একটা টপিককে বোঝাবেন। এই যে উদ্দেশ্যের ভিত্তিতে উনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন TLM, বিভিন্নভাবে নিজের যে টিচিং মেথড এটা বা অনেক অনেক এক্সাম্পল উনি ক্লাসের মধ্যে নিয়ে আসছেন। কেন? উনি যে টপিকটা ছাত্রদের, স্টুডেন্টদের বোঝাবেন সেটা বোঝানোর জন্য। এই যে একজন টিচারের পুরো প্রসেসটা, যেটার মধ্য দিয়ে একটা উদ্দেশ্য সাকসেস হচ্ছে এবং টিচার একটা ক্লাসরুমে সব ধরনের কাজকর্ম করছে যাতে ছাত্ররা ইন্টারঅ্যাক্টিভ থাকে, ছাত্ররা যাতে অনেক বেশি সক্রিয় হয়, তার পড়ানোর বিষয়টা বুঝতে পারে। এর জন্য তার মধ্যে অনেক ধরনের ভাবনা চিন্তা থাকে, যেটা উনি কি করছেন, ক্লাসরুমের মধ্যে শেখানোর চেষ্টা করছেন, বা বাচ্চাদের যাতে বাচ্চারা শিখতে পারে, বুঝতে পারে, তার জন্য তিনি অনেক ধরনের কাজকর্ম করছে। এবং এই কাজকর্মের মধ্য দিয়ে কি হচ্ছে, বাচ্চাদের যাতে ইতিবাচক আচরণের যাতে ইতিবাচক পরিবর্তন হয় সেটাও কিন্তু তিনি লক্ষ্য করছেন। মানে আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি পরিবেশ দূষণ নিয়ে ছাত্রদের পড়াচ্ছি। এবার এই আমি যে এত কিছু করলাম, আমি জল দূষণটা ছাত্রদেরকে বোঝানোর জন্য যা যা অ্যাক্টিভিটি করলাম ক্লাসে, যা যা কিছু ওদেরকে বোঝানোর জন্য আমি যে স্ট্র্যাটেজি, যা কিছুই আমি নির্ভর করে ওদেরকে বিষয়টা বোঝাতে চাইলাম অ্যাজ এ টিচার, আমি সেইটাই যে করছি সেটাই হলো কি টিচিং, মানে শিক্ষণ। এর মধ্যে দিয়ে ওদের আচরণের অবশ্যই ইতিবাচক যে দিকটা সেটা ঘটবে, বা আচরণের ইতিবাচক যে একটা নেতিবাচক দিক থাকে, একটা ইতিবাচক দিক থাকে, ওদের ইতিবাচক দিকটা ওরা অনেক বেশি পরিবর্তন হবে, ইতিবাচক আচরণেরই পরিবর্তন হবে। ওরা পরবর্তীতে জল দূষণের যে যে কারণের জন্য হয় সেইগুলোর থেকে বিরত থাকবে, অন্যদেরকে শেখাবে, নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে যাচাই করবে, নিজেরা চেষ্টা করবে সেখান থেকে বিরত থাকার। তো এই যে ইতিবাচক আচরণের পরিবর্তন
পরিবর্তনের চেষ্টা করছেন একজন শিক্ষক কোনো ক্লাসে বা শিক্ষিকা কোনো ক্লাসে পড়ানোর মধ্য দিয়ে, যে স্ট্র্যাটেজির মধ্য দিয়ে, সেটা কি হলো না সেটাই হলো কি, অবশ্যই এতে ওনার উদ্দেশ্য আছে, সেটাই হলো কি, সেটা হলো টিচিং, মানে আমরা বাংলায় বললে কি বলবো, বলবো হচ্ছে শিক্ষণ। এবার আরেকটা পাশাপাশি আমরা শব্দ পাচ্ছি কি না লার্নিং, লার্নিং, লার্নিং। তাহলে এই লার্নিং, লার্নিং মানে কি বললাম, লার্নিং এর বাংলাটা বললে আমরা বলবো শিক্ষণ, শুধু খ, ক তারপর খ। তাহলে শিক্ষণ মানে লার্ন করছে, লার্নিং কারা নেয়, স্টুডেন্টরা, লার্নাররা, ছাত্ররা, তারা কি করে টিচারের কাছ থেকে লার্ন করে, শেখে। হ্যাঁ, তো এই যে লার্নিং, তারা শিখছে, ছাত্ররা যেটাই শিখছে, আমি টিচার হয়ে এতক্ষণ এত কিছু চেষ্টা করে ছাত্রদের ইতিবাচক আচরণের পরিবর্তন করতে চাইলাম, এবার ছাত্ররা আমার কাছ থেকে যা যা কিছু শিখলো সেটা কি হলো, সেটাই হলো হচ্ছে এই লার্নিং, অর্থাৎ লার্ন করলো। কারা লার্ন করলো, অবশ্যই লার্নাররা লার্ন করলো, তাহলে সেটা হচ্ছে লার্নিং। তাহলে আমরা এখানে দুটো শব্দের মিনিং বুঝতে পেরে গেলাম, টিচিং অ্যান্ড লার্নিং। এরপর আমরা কি বলছি, তাহলে এই টিচিং লার্নিং, এই টিচিং লার্নিং এটাকে যখন আমরা একসঙ্গে লিখবো তখন একটা আমরা ছোট্ট করে একটা হাইফেন দিয়ে দেবো, তাহলে সেটাকে কি বলছি, টিচিং লার্নিং মানে শিক্ষণ শিখন, শিক্ষণ শিখন। তাহলে শিক্ষণ শিখন কি, অ্যাপ্রোচেস, মানে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ফর টিচিং লার্নিং। টিচিং লার্নিং এর জন্য আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচেস, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আমরা আনতে চলেছি কি বিষয়ে, ইভিএস বা পরিবেশ বিজ্ঞান পড়ানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে এই যে অ্যাপ্রোচেস আছে এটাকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কোন কোন ভাগ সেটা আমরা একবার দেখে নিই। ফার্স্ট যে ভাগটা সেটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচ, লজিক্যাল অ্যাপ্রোচ। লজিক্যাল অ্যাপ্রোচ এটা হচ্ছে ফার্স্ট, যেটা বাংলাটা বললে বলবো যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। লজিক্যাল অ্যাপ্রোচ যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। আর সেকেন্ড যে অ্যাপ্রোচটা সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, তাহলে একটা আমরা কি বলছি, লজিক্যাল অ্যাপ্রোচ মানে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি, আর একটা আমরা কি বলছি, সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমাদের যে ডিফারেন্ট অ্যাপ্রোচেস বললাম এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচেস আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচেস। এবার আমরা চলে আসি এই যে লজিক্যাল অ্যাপ্রোচেস যে বললাম যুক্তিসঙ্গত যে দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা ক ভাগে ভাগ করতে পারি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এই লজিক্যাল অ্যাপ্রোচেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সঞ্চালনমূলক, সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি, সেটা লিখছি না। নেক্সট হচ্ছে 2 নম্বরটা যেটা, একটা হচ্ছে সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি। একটা হলো সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা ট্রান্সমিশন বলতে পারি, আর একটা হলো কি আবিষ্কারমূলক দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা ডিসকভারি অ্যাপ্রোচেস বলতে পারি। তাহলে এই সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গিটা কি, সঞ্চালন আমরা কি বুঝতে পারছি, ট্রান্সফার হচ্ছে, সঞ্চালন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তাহলে এটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এই সঞ্চালনমূলক যে দৃষ্টিভঙ্গি এটাকে আমরা ট্রান্সমিশন অ্যাপ্রোচেসও বলতে পারি। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ট্রান্সমিশন অ্যাপ্রোচেস।
অ্যাপ্রোচেস। আর এই যে আবিষ্কারমূলক যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা কি বলতে পারি? ডিসকভারি অ্যাপ্রোচেস। ডিসকভারি অ্যাপ্রোচেস। এবার আমরা প্রথমটায় চলে আসি, সঞ্চালনমূলক অ্যাপ্রোচেস বা সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি। কি সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি? সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি মানে আমি কোনো কিছু শিখছি বা আমি পূর্বে কোনো কিছু শিখেছি, সেই যে পূর্বের বিষয়টা আমরা শিখলাম সেটাকে, সেই নলেজটা, সেই অভিজ্ঞতাটা, সেই এক্সপিরিয়েন্সটা যদি আমি পরবর্তী কোনো কিছু শিখতে গিয়ে আমার কাজে লাগে, তাহলে সেটাকে আমরা বলবো সঞ্চালনমূলক অ্যাপ্রোচেস বা সঞ্চালনমূলক দৃষ্টিভঙ্গি বা ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। কি বললাম? বললাম যে আমরা কোনো কিছু অলরেডি শিখে নিয়েছি, সেই জ্ঞানটা, সেই অভিজ্ঞতাটা যদি পরবর্তীতে কোনো কিছু শিখতে গিয়ে আমার কাজে লাগে, সেই জ্ঞানটা, সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাই, তাহলে সেটা কি হবে? ট্রান্সমিশন অ্যাপ্রোচেস। এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। কি কি 3 ভাগ? ফার্স্ট, নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 নেগেটিভ, আমরা বলছি ধনাত্মক সঞ্চালন। ধনাত্মক মানে কি? আমি যদি কোনো কিছু শিখে ফেলেছি, সেই নলেজটা আমার পরবর্তী কোনো কিছু শিখতে কাজে লাগে, আমি যদি যোগ বিয়োগ এগুলো শিখেছি, যোগ আর বিয়োগের নলেজটা যদি আমার গুণ করতে, ভাগ করতে কাজে লাগে, তাহলে আমি সেটাকে বলবো ধনাত্মক সঞ্চালন, মানে পজিটিভ ট্রান্সফার। মানে এই কাজটা আমাকে পজিটিভলি হেল্প করলো পরের কাজটা করার জন্য। আমি অঙ্ক করতে গিয়ে বৃত্ত আঁকা শিখেছি, আমি অঙ্ক করতে গিয়ে ধরে নিলাম বৃত্ত আঁকাটা শিখেছি, যে কি করে বৃত্ত আঁকতে হয়। পরবর্তীতে ভূগোল ক্লাসে ম্যাডাম আমাকে বললেন একটা সূর্য আঁকো তো, তাহলে সূর্য আঁকো তো বললেন, মানে আমি অঙ্ক ক্লাসে অলরেডি বৃত্ত আঁকা শিখে গেছি। এখন যদি আমাকে ম্যাডাম বলেন যে সবাই নিজের নিজের খাতায় জিওগ্রাফি একটা নিয়ে আমি কি করব? সূর্যকে আঁকবো। এই যে বৃত্তটাকে হেল্প নিয়েই যে আমি সূর্যটা আঁকলাম, সেটাকে আমি কি বলছি? আমি বলছি পজিটিভ ট্রান্সফার। কারণ ওই বৃত্ত আঁকার নলেজটা আমাদের সূর্য আঁকতে গিয়ে হেল্প করলো, তাই জন্য এটা হলো কি? পজিটিভ ট্রান্সফার। এবার আমি আসি নেগেটিভ ট্রান্সফারে। নেগেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে কি বলবো? নেগেটিভ ট্রান্সফারের ক্ষেত্রে বলবো যে যদি আমাদের কোনো নলেজ পজিটিভলি কাজ না করে, মানে আমাকে সেইটা, আমি একটা কিছু শিখে নিয়েছি এবং পরবর্তী জিনিসটা শিখতে গিয়ে ওই যে আগে যেটা শিখেছি সেটা আমাকে ক্রমশ বাধা দিচ্ছে, মানে ক্রমশ আমাকে ওটা বাধা দান করছে পরেরটা শিখতে। আমি কিছুতে পরেরটা নতুন যে ইনফরমেশনটা বা নতুন যে জ্ঞানটা, সেটা আমি কিছুতেই রপ্ত করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ আমার যে পুরনো যে জ্ঞানটা রয়েছে সেটা আমাকে সর্বদাই বাধা দিচ্ছে, যাতে আমি নতুন নলেজটা না নিতে পারি। মানে তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি নেগেটিভ ট্রান্সফার অ্যাপ্রোচ। নেগেটিভ ট্রান্সফার অ্যাপ্রোচ। নেগেটিভ কি করে? একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিই। সেটা হলো, আমরা যদি একটা কোনো কিছু ইতিহাস ক্লাসে, আমরা ইতিহাসের ম্যাপ নিয়ে আমরা গোটা আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একটা ইতিহাসের ম্যাপ, মানে ইতিহাসের ম্যাপ মানে যে ইতিহাসের যে মানচিত্র, যেখানে পুরনো জায়গাগুলো, তক্ষশিলা, কনৌজ, কাঞ্চি, হ্যাঁ, এই যে জায়গাগুলো, সেইগুলোকে আমরা বিক্রমশিলা, এই যে নালন্দা, এই জায়গাগুলোকে আমরা কি করেছি? ইতিহাসের ম্যাপ অনুযায়ী যখন আমরা সমস্ত জায়গার নাম, তাদের কোথায় কোনটা আছে, সেগুলো আমরা দেখে নিয়েছি। তাহলে ইতিহাসের যুগে যখন ইতিহাসে বিভিন্ন রাজা, মহারাজা, সম্রাট, তারা যখন রাজত্ব করেছেন, তারা যখন একটার পর একটা রাজ্যকে দখল করেছেন, তারা এক একটা জায়গাকে দখল করেছেন, তখন যে নামগুলো ছিল, সেই যে ইতিহাসের মানচিত্রটা, ইতিহাসের পরিপ্রেক্ষিতে ভারতের মানচিত্রটা ছিল, সেইটা যখন আমি পড়ে ভালো করে বুঝে নিয়েছি, এরপর আমার ইতিহাসের
ক্লাস হয়ে যাওয়ার পর আমার ভূগোলের ম্যাডাম এসেছেন, ভূগোলের ক্লাস হবে। এখন যখন জিওগ্রাফিক্যাল দিক থেকে আমরা নতুন করে ইন্ডিয়াকে দেখছি বা ইন্ডিয়ার ম্যাপ দেখছি, সেখানে আমাদের এতগুলো রাজ্যকে আমরা দেখতে পাচ্ছি, এই 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা দেখছি, তার যে নাম, দুটো নামের মধ্যে কিন্তু আমরা অনেক পার্থক্য পাচ্ছি। তাই জন্য কি হচ্ছে, আমার যে পুরনো যে ইতিহাস পড়ার সময় যে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন জায়গার ম্যাপ আমরা যে দেখেছি ইতিহাসের পরিপ্রেক্ষিতে, এখন যখন ভূগোল ক্লাসে ম্যাডাম বারবার পড়াচ্ছে, তখন আমার মনে হচ্ছে না, আগে তো ইতিহাস ক্লাসে তো ম্যাডাম বলে গেলেন এই জায়গাটার নাম কাঞ্চি, এটার নাম এই জায়গাটাকে উনি বলে গেলেন এটার নাম মগধ। তাহলে জিওগ্রাফির ক্ষেত্রে যখন ম্যাডাম বলছেন, তখন ম্যাডাম তো এটার নাম অন্য বলছেন, আবার এই জায়গাটার নাম একটা অন্য বলছেন। তাহলে কি হচ্ছে, সমানে আমার মধ্যে মনে রাখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে বারবার কি হচ্ছে, পুরনো যে নলেজটা, ইতিহাস ম্যাডাম ইতিহাসের ক্লাসে ইতিহাসের বিষয় শিক্ষিকা বা শিক্ষক তিনি আমাকে যে নলেজটা দিয়ে গেলেন, সেটা কিন্তু আমার বারবার বাধাপ্রাপ্ত করছে কি করতে, আমাকে পরবর্তী জিওগ্রাফি ক্লাসের যে টপিকটা সেটা বুঝতে। কেন? কারণ ইতিহাসের যে ম্যাপটা ভারতের, সেটা একরকম নাম লেখা আছে, একরকম তার লোকেশন দেওয়া আছে, একরকম তার মানে স্টেটগুলোর এরিয়া দেওয়া আছে। আর এখন যেটা নতুন আপডেট আজকে দাঁড়িয়ে ভূগোলের ক্লাসে, সেটা অন্যরকম আমি পাচ্ছি, তাই আমাকে কি করছে, বাধা দিচ্ছে। তো এইটাকে আমরা কি বলছি, নেগেটিভ ট্রান্সফার। এটাকে আমরা কি বলছি, নেগেটিভ ট্রান্সফার। নেক্সট আমরা কি বললাম, 3 নম্বরে কি বললাম, জিরো ট্রান্সফার, বা এটাকে আমরা বাংলায় বলবো নিরপেক্ষ সঞ্চালন। নিরপেক্ষ সঞ্চালন কিরকম, আমি ইতিহাস ক্লাসে ম্যাডাম আমাকে বা স্যার আমাকে হয়তো শেরশাহ সম্পর্কে পড়িয়ে গেছেন, শেরশাহ সম্পর্কে আমি পড়েছি, জেনেছি, বুঝেছি। পরে আমার আইসিটি ক্লাস আছে বা কম্পিউটারের ক্লাস আছে, আমি কম্পিউটার ক্লাসে গিয়ে আমার কম্পিউটারের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড হোক বা এক্সেল কিছুর আমি একটা কাজ করছি। তো এই যে কাজটা আমি করছি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, কোনো একটা আমি কাজ করছি, সেই কাজটাতে আমার কিন্তু পূর্বের ক্লাসের যে শেরশাহের যে জীবনী বা শেরশাহের যে রাজ্য বিজয়, সেইটা কিন্তু আমার কোনো এফেক্টও ফেলছে না, মানে আমাকে হেল্পও করছে না, আবার আমাকে কোনো বাধাও দিচ্ছে না পরের আইসিটি ক্লাসের নলেজটা গেইন করতে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ সঞ্চালন। তাহলে আমরা কটা সঞ্চালন পেলাম, একটা পেলাম পজিটিভ, যেটাকে আমরা বলছি ধনাত্মক সঞ্চালন, একটা পেলাম নেগেটিভ, যেটাকে আমরা বলছি ঋণাত্মক সঞ্চালন, একটা পেলাম জিরো, যেটাকে আমরা বলছি নিরপেক্ষ সঞ্চালন। তাহলে নিরপেক্ষ সঞ্চালনটা আমাদের কোনোটাতে না হেল্প করে আর না বাধা দেয়, ও কোনোটাই কোনো রকম তফাৎ হয় না, বা ওর দ্বারা আমি কোনো উপকৃতও হব না, আবার আমি কোনো ক্ষতিগ্রস্তও হব না। তাহলে সেটা হচ্ছে নমস্কার, আমি সুমনা সাদরা, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল P.T.T.I কলেজের আমি একজন অধ্যাপিকা। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো B.Ed এর বৃদ্ধি ও বিকাশের ধরন ও P.1 থেকে একটা ইউনিট, প্রথম ইউনিটটাই আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো দেখো, প্রথমে আমি লিখেছি বৃদ্ধির ধারণা, নেক্সট বিকাশের ধারণা, দেন কি লিখেছি বৃদ্ধির বৈশিষ্ট্য, তারপর কি বিকাশের বৈশিষ্ট্য। এইগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব, ঠিক আছে? প্রথমে দেখো, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই 11-12 পড়ে এসছো, এডুকেশন সম্পর্কে তোমাদের সবাই কম বেশি আইডিয়া আছে, বৃদ্ধি সম্পর্কে তোমরা কম বেশি জানো। তাহলে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি হলো, ধরো আর্নল্ড জোন্স এর মতে বৃদ্ধি হলো দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আমরা হয়তো বাড়িতে লক্ষ্য করেছি ছোট শিশুদেরকে, তারা জন্মাবার পর কিভাবে আস্তে আস্তে করে বেড়ে ওঠে, কিভাবে তারা হাঁটতে শেখে, কিভাবে তারা ছুটতে পারে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোতে থাকে। তাহলে তারা যে ছোট থেকে আস্তে ক্রমাগত
তাহলে তার গ্রোথ হয়। তাহলে আমরা তাহলে বৃদ্ধি কাকে বলতে পারি? দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। নেক্সট দেখো বিকাশ কি? বিকাশের ধারণা তাহলে কি? বৃদ্ধি যদি ধরো দেহের উচ্চতা ও ওজন বেড়ে বৃদ্ধি বলে, তাহলে বিকাশটা কি? বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায় বিকাশ। তাহলে বৃদ্ধি শুধুমাত্র আমি যদি ধরি যে বিকাশ একটা বিশাল বড় অংশ, আর বৃদ্ধি শুধুমাত্র তার মধ্যে পার্ট একটা অংশ। বৃদ্ধিকে যদি আমি বিকাশকে যদি আমি সামগ্রিক ধরি, বৃদ্ধি তার মধ্যে শুধুমাত্র একটা পার্ট। বোঝা গেল? ডেভেলপমেন্টের একটা পার্ট হচ্ছে গ্রোথ। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে এটাই বুঝিয়ে দিচ্ছি। ধরো বিকাশ হচ্ছে এই বড় একটা অংশ, সামগ্রিক অংশ। ঠিক আছে, তার মধ্যে আমি সব কিছু করতে পারি। একটা মানব জীবনের সব রকম দিকের বিকাশকে আমি করতে পারি, কিন্তু বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা জাস্ট এর মধ্যে একটা পার্ট। বোঝা গেল? ঠিক আছে, দেখো আমি এটা বললাম। আর্নল্ড জনস কি বলেছে না, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। ঠিক আছে, এছাড়া বিকাশ কি বলেছে? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধিকে যদি আমি দৈহিক পরিবর্তন হিসেবে দেখি, ওজন বেড়ে যাওয়া, দেহের আকার আকৃতি বেড়ে যাওয়া, এটা যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে বিকাশটা কি? বিকাশ হচ্ছে একজন মানুষের হিউম্যান বিংয়ের ধরো শুধুমাত্র দৈহিক বৃদ্ধিটা, দৈহিক দিকের বিকাশ করলে কি তার সামগ্রিক দিকের বিকাশ হয়ে যাচ্ছে? তা নয়। একটা মানুষের দৈহিকের সাথে সাথে তার মেন্টাল ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, পাক্ষবিক দিকের বিকাশ হয়, সামাজিক দিকের বিকাশ হয়। তাহলে বিকাশের মধ্যে কিন্তু দৈহিক, সামাজিক, পাক্ষবিক, মানসিক এই দিকগুলো চলে আসছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে বিকাশের একটা পার্ট আমি বৃদ্ধিকে ধরতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমি এবার বলি বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির বৈশিষ্ট্যতে আসছে। ধরো বৃদ্ধির বৈশিষ্ট্য প্রথমে কি বলেছি? ধারণাটা ক্লিয়ার হয়েছে? যা বললাম অবশ্যই ক্লিয়ার হয়েছে। দেখো প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে তাতে আমি কি বলেছি? বৃদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে তার মধ্যে আমি বলেছি বৃদ্ধি হচ্ছে পরিবেশ ও বংশগতির মিথস্ক্রিয়ার ফল। কেন বলেছে? বৃদ্ধি হচ্ছে পরিবেশ ও বংশগতির মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, একটা শিশু যখন জন্মায়, একটা শিশু যখন জন্মায়, একটা পরিবারের মধ্যে সে জন্মায়, একটা সমাজের মধ্যে সে জন্মায়। ঠিক আছে, তাহলে সে একটা পরিবারের মধ্যে জন্মায়, তাহলে বংশগতি আসছে। একটা পরিবেশ, সমাজ পরিবেশের মধ্যে জন্মায়, তাহলে পরিবেশ আসছে। তাহলে এই দুটো মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, একটা শিশুকে কিভাবে গাইড করলে তার বৃদ্ধিটা ঠিকঠাক হবে সেটা অবশ্যই বংশগতির উপর নির্ভর করে অনেকটাই। তারপর পরিবেশের উপরও নির্ভর করে, সে কিরকম পরিবেশে জন্মেছে। ঠিক আছে, তাই বৃদ্ধি হলো পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? সেকেন্ডে দেখো কি বলেছে? বলেছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। অবশ্যই আমরা যখন শৈশব, আমরা পরে পড়বো জীবন বিকাশের স্তরগুলোকে ভাঙবো। জীবন বিকাশের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন মনোবিদের নাম অনুসারে জীবন বিকাশের স্তর আছে। ঠিক আছে, তাই এখানে কি বলছে? বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। এখানে বলেছে H.D. মেরিটিট, ইনি একজন মনোবিদ। ইনি এই দিকের উপর লঙ্গিটিউডিনাল গবেষণা করে বা অধ্যয়ন করে, স্টাডি করে, লঙ্গিটিউডিনাল অনেক অধিক দীর্ঘ সময় ধরে যে অধ্যয়নটা করা হয় তাকে বলা হয় লঙ্গিটিউডিনাল। সেই অধ্যয়নটা করে তিনি দেখেছেন যে মানব জীবনের যে বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়ে থাকে। কেন? একটা শিশু যখন জন্মায়, তার শৈশব থেকে সে যখন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো,
বিকাশটা সবসময়ের জন্য শিখনের মানে অর্জিত বংশগতিও আছে এর মধ্যে, প্লাস শিখনের ফলে বিকাশ, এটা বলার কারণ হচ্ছে এটা অনুশীলন সাপেক্ষ, এটা অর্জিত। ঠিক আছে, শিখন অনেক আমরা পরিবেশ থেকে, সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে যা শিখছি সেটা থেকে আমাদের কি মেন্টাল ডেভেলপমেন্টও হয়। ঠিক আছে, দৈহিক বিকাশও অনেকটা সাহায্য করে। আমরা যখন স্কুলে এসে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে যখন বিভিন্ন রকম খেলাধুলা করি, ব্যায়াম চর্চা করি, সেটা থেকে আমাদের দৈহিক বিকাশ হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হয়। কিংবা আমরা যখন স্কুলে এসে বা সমাজে গিয়ে 5 জন মানুষের সাথে মিশছি, কথা বলছি, সেক্ষেত্রে আমাদের সামাজিক বিকাশটাও হয়, প্রাথমিক বিকাশটাও এর সাথে জড়িত। ঠিক আছে, তাহলে শিখন বিকাশের সাথে কি বিকাশের ফলে হয়, আমরা শিখছি তাই আমাদের বিকাশ ঘটছে, আমরা শিখছি তাই আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটছে। ঠিক আছে, বোঝা গেল? দেন কি বলেছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আচ্ছা, আমি এখানে আরেকটা এর বৈশিষ্ট্য বলতে তোমাদেরকে বলে দিচ্ছি, সেখানে তোমাদের সুবিধা হবে পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে। দেখো, বৃদ্ধির বৈশিষ্ট্যটা আরেকটা পয়েন্ট আসবে, বৃদ্ধি কিন্তু একটা স্টেজ পর্যন্ত কি নিরবিচ্ছিন্ন। ঠিক আছে, একটা স্টেজ পর্যন্ত, এখানে যখন বলেছে বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এখানেও হবে, ওখানে বলেছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এখানেও হবে বৃদ্ধিও একটা স্টেজ, একটা স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, কেন বলেছে বৃদ্ধি যখন হয় এটা অনবরত চলতে থাকে, আমি মানলাম, কিন্তু একটা বয়স পর্যন্ত সেটা, ঠিক আছে, একটা বয়স পর্যন্ত গিয়ে সেটা স্টপ হয়ে যায়, কিন্তু সেই বয়স পর্যন্ত বৃদ্ধি হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমার আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলি বা জিজ্ঞাসা করি, তাহলে বৃদ্ধির সাথে পরিণামের সম্পর্কটা কোথায়? তোমরা তো বলতে পারবে বৃদ্ধির সাথে পরিণামের সম্পর্ক কি? শুনে নাও তোমরা, বৃদ্ধির সাথে পরিণাম হচ্ছে, ধরো বৃদ্ধি হচ্ছে আকার আয়তনে বেড়ে যাকে বৃদ্ধি বলছে, কিংবা ওজন বেড়ে যাওয়া বা আকৃতিতে বেড়ে যাওয়া বা হাইট বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলছে। ঠিক আছে, আমরা মানলাম এটা হচ্ছে তোমার গ্রোথের সংজ্ঞা আমি বললাম। তাহলে পরিণামটা কি? আমাদের আকার আয়তন বেড়ে গেলে কিংবা আমাদের হাইট বেড়ে গেলে কি আমাদের কর্মক্ষমতা চলে আসবে? তা নয় নিশ্চয়ই। যখন আকার আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা কর্মসম্পাদনে দক্ষ হয়ে উঠি, ধরো আমাদের আকার আয়তন বাড়ছে, তার সাথে সাথে আমাদের যদি পায়ের মাংসপেশি বৃদ্ধি না হয়, যদি আমাদের হাতের মাংসপেশি যদি বৃদ্ধি না হয়, তাহলে কি আমরা কোনো কাজ করতে পারবো? পরিণাম হলো সেটাই, বৃদ্ধির সাথে সাথে যদি আমরা কর্মক্ষমতার দিক থেকেও সবল হয়ে উঠি বা কর্মক্ষমতার দিকটা যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলে পরিণাম। একটা বিকলাঙ্গ শিশু নিশ্চয়ই সে হয়তো আস্তে আস্তে বাড়লো, হাইটও বাড়লো, ঠিক আছে, কিন্তু সে বিকলাঙ্গ হওয়ার জন্য তার কর্মক্ষমতাটা সম্পাদন হলো না। তাহলে কি আমি বলতে পারি তার ঠিকঠাক বিকাশ হয়েছে? না, নিশ্চয়ই। তাহলে পরিণাম হলো বৃদ্ধির সাথে সাথে এটা ঘটে, এটাও কিন্তু একটা স্তর পর্যন্তই। সেটা কি না, বৃদ্ধি যেমন আকার আয়তন বেড়ে যাওয়াকে বলে, উচ্চতায় বেড়ে যাওয়াকে বলে, এটা হচ্ছে পরিণাম হচ্ছে আকার আয়তনে বেড়ে যাওয়ার সাথে সাথে যে আমরা বলিষ্ঠ হয়ে উঠি, আমাদের কর্মক্ষমতা বাড়ে, আমাদের হাতের মাংসপেশি বৃদ্ধি পায়, পায়ের মাংসপেশি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে অর্থাৎ আমাদের ম্যাচুরেশন আসে, আমরা ম্যাচুরিটির দিকটা পরিপূর্ণ হয়, সেটা হচ্ছে তোমার পরিণাম। ক্লিয়ার হলো? তারপর এখানে তাহলে কি বলেছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে এখানে বিকাশকে নিরবিচ্ছিন্ন বলেছে কেন? দেখো, আমি তো বলেছিলাম বিকাশ একটা সামগ্রিক অংশ, বৃদ্ধি তার মধ্যে একটা অংশ মাত্র। ঠিক আছে, তাহলে বিকাশ নিশ্চয়ই একটা বয়সের পর একটা স্টেজে গিয়ে থেমে যাবে না, তাই তো? কোনো বয়সের বাউন্ডারি এর মধ্যে নেই। তাহলে বিকাশ হচ্ছে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। ঠিক আছে, একটা বয়সের পর তোমার দৈহিক বিকাশটা একবারে পুরোপুরি স্টপ হয়ে যেতে পারে, থেমে যেতে পারে, তোমার আকার আয়তন বা হাইটের দিক থেকে তুমি আর পারবে না। ঠিক আছে, আমি মানলাম,
চলে। ঠিক আছে, এটা ধরো কি বলেছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন। ঠিক আছে, অর্থাৎ বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত চলতে থাকে। ঠিক আছে, বৃদ্ধি যেমন একটা স্তরে এসে একটা বয়সের পর থেমে যায়, বিকাশ কিন্তু সেটা কন্টিনিউ চলতে থাকে। তারপর কি বলেছে দেখো, বিকাশ পারপার্শ্বিক সম্পর্কযুক্ত। কেন বলেছে বিকাশ পারপার্শ্বিক সম্পর্কযুক্ত? কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত? কারণ বিকাশের মধ্যে আছে ধরো দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, পাক্ষবিক বিকাশ। এই যে বিকাশগুলো আছে, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, পাক্ষবিক বিকাশ, মানসিক বিকাশ, এটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, দৈহিক বিকাশ যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে মানসিক বিকাশ কি ঘটবে? ঘটবে না। ঠিক আছে, মানসিক বিকাশ যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সামাজিক বিকাশ কি ঘটবে? ঠিকঠাক ভাবে হবে কি? সেই শিশুটার হবে না। ঠিক আছে, সামাজিক বিকাশ না হলে আবার পাক্ষবিক বিকাশ, এটা প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকটা বিকাশ, অর্থাৎ দৈহিক বিকাশ, তারপর কি বললাম মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, পাক্ষবিক বিকাশ, এই প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত। একটা না হলে আরেকটা হবে না। ঠিক আছে, আবার এর বৈশিষ্ট্যতে, বিকাশের বৈশিষ্ট্যতে আমি আরেকটা পয়েন্ট বলতে পারি, বিকাশও হচ্ছে তোমার বংশ ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, বংশ ও পরিবেশের কিন্তু প্রভাব কিন্তু বিকাশে দেখা যায়। দেন আরেকটা কি আছে এখানে দেখো, বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়। বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়। কেন বলেছি বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়? একটা শিশুকে লক্ষ্য করবে, একটা শিশু যখন তোমার দোলনায় দেওয়ার থাকে দোলে, কিন্তু তুমি বাইরে কোনো বাচ্চা তোমার ভাই বোনদেরকে লক্ষ্য করবে, তাদেরকে যখন কোনো খেলনা দেওয়া হয় তখন সেটা সেই খেলনাটা তারা দুটো হাত দিয়ে ধরতে চায়। ঠিক আছে, তার মানে তারা সবটা অংশ, তার সবটা দিয়ে সেটাকে ক্যাপচার করতে চায় বা সবটা দিয়ে তাকে ধরতে চায়। ঠিক আছে, কিন্তু সে যখন আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হতে থাকে, তখন সেই জিনিসটাকে নেওয়ার জন্য তার একটা আঙুলকে কাজে লাগায়, কিংবা একটা হাতকে প্রথম কাজে লাগায়, কিংবা তারপরে পরে একটা আঙুলকে কাজে লাগায়। তাই বলেছে বিকাশটা কি সামগ্রিক থেকে অংশের দিকে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কি কি বললাম? আরো এর বৈশিষ্ট্য হতে পারে, যেমন কি বিকাশ একটা সার্বজনীন প্রক্রিয়া। কেন বললাম দেখো, সার্বজনীন কেন বললাম বিকাশটাকে? ধরো আমরা কোথায় বাস করছি? আমরা ভারতবর্ষে বাস করছি। ধরো আরো এরকম অনেক দেশ আছে, সেখানে যে শিশুরা তারা জন্মাবার পর তাদের যে নীতি, তারা যেভাবে ধরো আস্তে আস্তে একটা শিশুকে লক্ষ্য করবে, সে জন্মাবার পর ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম মাথা ঘাড় নাড়তে পারে, তারপরে মানে হাত পা একটু নাড়াচাড়া করতে পারে, তারপরে এপিট ওপিট হতে পারে, তারপর হামাগুড়ি দিতে শেখে, তারপর কি আস্তে আস্তে চলতে শেখে, এরকম স্টেপ বাই স্টেপ চলতে থাকে। ঠিক আছে, এটা কি কোনো দেশের সাথে কোনো দেশের পার্থক্য আছে এই নিয়মটা? ভারতবর্ষের সাথে আমেরিকার কি কোনো পার্থক্য আছে? না আমেরিকার সাথে চীনের কোনো পার্থক্য আছে? প্রত্যেকটা দেশের শিশুরা এই নিয়ম মেনেই কিন্তু তাদের বিকাশটা হয়, তাই বিকাশটাকে সার্বজনীন বলছে। ঠিক আছে, আর একটা কি বলা যেতে পারে, বিকাশ হচ্ছে ব্যক্তিগত একটা প্রক্রিয়া। ধরো বিকাশ আমার যেভাবে ধরো এখানেই বলতে পারি, আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা এখানে বলতে পারি। ধরো আমার যেভাবে কোনো মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কি আরো আমার ধরো আমাদের পরিবারে ধরো 5টা ব্যক্তি আছে, আমার যেভাবে দৈহিক বিকাশ হয়েছে, মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের কি একইভাবে হবে? তাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না? অবশ্যই পার্থক্য থাকবে। ঠিক আছে, প্রত্যেকজনের বিকাশ কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, মনে থাকবে? তাই আমি এটাকে ব্যক্তিগত বলতে পারি। ঠিক আছে, দেন দেখো আমি তাহলে কি কি বললাম তোমাদেরকে, কতটা কি বোঝালাম। প্রথমে বললাম বৃদ্ধির ধারণা। ঠিক আছে, বৃদ্ধি কি আমরা সবাই কম বেশি জানি। এখানে বললাম আর্নল্ড জোন্স কি বলেছে? আর্নল্ড জোন্স বলেছে
বলে। তারপর তোমাদেরকে বললাম বিকাশের ধারণা। বিকাশ কি? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। শুধুমাত্র যে আমরা আয়তনে বেড়ে গেলাম সেটা তো নয়, গুণগত পরিবর্তন। যদি কর্মগত দিকটা যদি না বিকাশ ঘটে তাহলে তো মানব জীবনটাই বৃথা, ঠিক আছে? তাই বৃদ্ধি বিকাশ দুটোই কিন্তু কি সম্পর্কযুক্ত। এটা কিন্তু মনে রাখবে যে বৃদ্ধি বিকাশ একটা যদি কারণ হয়, বৃদ্ধি যদি কারণ হয়ে থাকে, বিকাশ কিন্তু ফল, ঠিক আছে? আর বৃদ্ধি হচ্ছে পার্ট অফ ডেভেলপমেন্ট, বিকাশেরই একটা অংশ বৃদ্ধি, ঠিক আছে? তাহলে বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে কে না বিকাশ, বৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলে, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে বললাম বৃদ্ধির বৈশিষ্ট্য। কি কি বললাম? যে পরিবেশ ও বংশগতি মিথস্ক্রিয়ার ফল। সেকেন্ড বললাম বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। এখানে এইচপি মেডিকেল যেটা অধ্যয়ন করে পেয়েছেন, লংগিটিউডিনাল অধ্যয়ন করে যেটা পেয়েছেন, বিভিন্ন বয়সে ধরো 0 থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হারটা খুব দ্রুত হয়। তারপর 2.5 থেকে বয়সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত আবার হ্রাস পায়। আবার বয়সন্ধিক্ষণটা কিছু আগে থাকতে বয়সন্ধিক্ষণটা পুরোটাই বৃদ্ধি দ্রুত পরিমাণে হয়, আবার সেটা হ্রাস পেতে থাকে বয়সন্ধিক্ষণের পরে। তারপর কি বললাম বৃদ্ধি ও অনুশীলন। অনুশীলনের উপর বৃদ্ধি, অনুশীলনও প্রভাবিত করে বৃদ্ধিকে, ঠিক আছে? তারপর কি বললাম শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। এখানেও আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা বললাম। প্রত্যেকটা শিশু প্রত্যেকটার থেকে আলাদা, ঠিক আছে? এর যেভাবে বৃদ্ধিটা হচ্ছে অন্য কারণ সেভাবে নাও হতে পারে, ঠিক আছে? তারপর কি বললাম বিকাশের বৈশিষ্ট্য। বিকাশের বৈশিষ্ট্য কি বললাম? শিখনের ফলে বিকাশ। অবশ্যই শিখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিকাশের ক্ষেত্রে। যদি আমরা সমাজ পরিবেশ থেকে বা সমাজ থেকে না শিখি তাহলে কি আমাদের ঠিকঠাক ডেভেলপমেন্টটা হবে? হবে না। তারপর কি বললাম বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ঠিক আছে? অবশ্যই একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এক্ষেত্রে আমি কি করলাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ নিরবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, ঠিক আছে? থেমে থাকে না, একটার পর একটা চলতে থাকে, ঠিক আছে? বিকাশ পারপাসিক সম্পর্কযুক্ত। এক্ষেত্রে আমি কি বললাম যে দৈহিক বিকাশের সাথে মানসিক বিকাশ রিলেটেড। যদি আমাদের ঠিকঠাক ভাবে দৈহিক বিকাশটা না হয়, আমাদের ঠিকঠাক মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। তারপরে আমি কি বললাম যদি মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকঠাক ভাবে না হয় তাহলে সামাজিক মানে বিকাশটাও থেমে থাকবে, ঠিকঠাক ভাবে হবে না, ঠিক আছে? আমি যদি এক্সাম্পল দিয়েই বলি, একটা স্পেশাল চাইল্ডকে তোমরা যদি দেখো, তাদের শারীরিকভাবে কোনো দুর্বলতার কারণে তাদেরকে কিন্তু কি তারা বাস্তবিক দিক থেকেও পিছিয়ে থাকে, নিজেদেরকে কিভাবে নিজেদেরকে কমজোরি মনে করে, তারপর আবার তারা সমাজ থেকেও পিছিয়ে থাকে, নিজেদেরকে অনেক ক্ষেত্রে গুটিয়ে রাখে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। কেন সামগ্রিক থেকে বিশেষের দিকে কেন বলেছে, জেনারেল টু স্পেসিফিকের দিকে কেন বলেছে? কারণ একটা শিশুকে কোনো জিনিস যখন দেবে, ঠিক আছে, তখন তারা দুটো হাত দিয়েই ধরতে তাদেরকে দেখা যায়, তারা দুটো হাত দিয়ে সেই জিনিসটাকে ক্যাপচার করতে তাদেরকে দেখা যায়। কিন্তু যখন আস্তে আস্তে সে বাড়তে থাকে, বড় হতে থাকে, তখন লক্ষ্য করা যায় সে একটা হাত ওই জিনিসটাকে পাওয়ার জন্য ইউজ করলো, আস্তে আস্তে দুটো আঙুল ইউজ করে ওই জিনিসটাকে ধরতে পারে। তাই বলেছে বিকাশ কি যে সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। আবার কি বললাম বিকাশ ব্যক্তিগত, কারণ প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের আলাদা। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা লক্ষ্য করা যায়, ঠিক আছে? একজনের সাথে একজনের মানে ভিন্ন ভিন্ন আমি লক্ষ্য করতে পারি যে একটা মানুষের সাথে একটা মানুষের বিকাশ সে দৈহিক দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা যায়, মানসিক দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা যায়, প্রাথমিক দিক থেকেও লক্ষ্য করা যায়, সামাজিক দিক থেকেও লক্ষ্য করা যায়, ঠিক আছে? হলো দেন এবার আমি যদি বলি যে বৃদ্ধি বিকাশের আমি ধারণা করছিলাম, বৈশিষ্ট্য বুঝলাম, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি কি হতে পারে তাহলে একটু দেখে নাও। তোমরাই বলতে পারবে পার্থক্য কি কি হতে পারে। সংখ্যাগুলো
তাহলে 1 নম্বর পার্থক্য কি হতে পারে? 1 নম্বর পার্থক্য হচ্ছে এটা কি আকার আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আমরা প্রথমেই কিন্তু পড়েছিলাম আকার আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে এটা কি? এটা হচ্ছে সামগ্রিক দিকের বিকাশ। এই সামগ্রিক দিকের বিকাশের মধ্যে কি কি আসবে? দৈহিক আসবে, মানসিক আসবে, প্রাথমিক আসবে, সামাজিক আসবে। ঠিক আছে? তারপর কি হতে পারে? বৃদ্ধি যদি কারণ হয়, বিকাশটা কি ফল। আর কি বলতে পারি আমরা? এটা কি পরিমাপযোগ্য, আর এটা কি পর্যবেক্ষণ সাপেক্ষ। এটাকে পরিমাপযোগ্য কেন বলা হয়েছে? দৈহিক বিকাশ সবসময় আমরা পরিমাপ করতে পারি। এটাকে পরিমিতিক দিক হিসেবে আমরা মেজার করতে পারি। কেন? হাইটের যখন আমাদের হাইটটা আমরা দেখি মেজার করি যে আমাদের কার হাইট কতটা, আমাদের কার ওজন কতটা। ঠিক আছে? তাহলে এটাকে পরিমাপ করা যায়। ঠিক আছে? এটা কি পর্যবেক্ষণ সাপেক্ষ। বিকাশ সবসময়ের জন্য পর্যবেক্ষণ সাপেক্ষ। কেন বলা হয়েছে পর্যবেক্ষণ সাপেক্ষ? কারণ আমাদের দৈহিক বিকাশটা হয়তো আমরা মেজার করতে পারি, মাপতে পারি, কিন্তু আমাদের যে মেন্টালি ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের যে প্রাথমিক ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের যে সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কি আমরা মেজার করতে পারি? কিছুই পারি না। তাই এটাকে বলা হচ্ছে পর্যবেক্ষণ সাপেক্ষ। ঠিক আছে? নমস্কার, আমি সুমনা সাদরা, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল P.T.T.I কলেজের আমি একজন অধ্যাপিকা। আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো B.Ed এর বৃদ্ধি ও বিকাশের ধরন ও সোয়ান থেকে একটা ইউনিট, প্রথম ইউনিটটাই আমি তোমাদেরকে আজকে পড়াবো। তো দেখো, প্রথমে আমি লিখেছি বৃদ্ধির ধারণা, নেক্সট বিকাশের ধারণা, দেন কি লিখেছি বৃদ্ধির বৈশিষ্ট্য, তারপর কি বিকাশের বৈশিষ্ট্য। এইগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। ঠিক আছে? প্রথমে দেখো, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই 11-12 পড়ে এসছো, এডুকেশন সম্পর্কে তোমাদের সবারই কম বেশি আইডিয়া আছে, বৃদ্ধি সম্পর্কে তোমরা কম বেশি জানো। তাহলে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি হলো, ধরো আর্নল্ড জোন্স এর মতে বৃদ্ধি হলো দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আমরা হয়তো বাড়িতে লক্ষ্য করেছি ছোট শিশুদেরকে, তারা জন্মাবার পর কিভাবে আস্তে আস্তে করে বেড়ে ওঠে, কিভাবে তারা হাঁটতে শেখে, কিভাবে তারা ছুটতে পারে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগোতে থাকে। তাহলে তারা যে ছোট থেকে আস্তে ক্রমাগত বড় হচ্ছে, সেটাই হচ্ছে বৃদ্ধি। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা চারা গাছ, একটা চারা গাছ দেখবে তোমরা যখন সেই চারা গাছটাকে বসানো হয়, তার কিছুদিন পরে লক্ষ্য করবে আস্তে আস্তে সেটা বেড়ে ওঠে, তাহলে তার গ্রোথ হয়। তাহলে আমরা বৃদ্ধি কাকে বলতে পারি? দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। নেক্সট দেখো বিকাশ, বিকাশের ধারণা তাহলে কি? বৃদ্ধি যদি ধরো দেহের উচ্চতা ও ওজন বেড়ে বৃদ্ধি বলে, তাহলে বিকাশটা কি? বিকাশ হচ্ছে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায় বিকাশ। তাহলে বৃদ্ধি শুধুমাত্র আমি যদি ধরি যে বিকাশ একটা বিশাল বড় অংশ,
পিরামিডের একটা পার্ট হচ্ছে গ্রোথ। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে এটি বুঝিয়ে দিচ্ছি। ধরো বিকাশ হচ্ছে এই বড় একটা অংশ, সামগ্রিক অংশ। ঠিক আছে, তার মধ্যে আমি সব কিছু ধরতে পারি, একটা মানব জীবনের সব রকম দিকের বিকাশকে আমি ধরতে পারি। কিন্তু বৃদ্ধিটা কি? বৃদ্ধিটা জাস্ট এর মধ্যে একটা পার্ট। বোঝা গেল? ঠিক আছে, দেখো আমি এটা বললাম। আর্নল্ড জনস কি বলেছে না, দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাবে বৃদ্ধি বলে। ঠিক আছে, এছাড়া বিকাশ কি বলেছে? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। বৃদ্ধিকে যদি আমি দৈহিক পরিবর্তন হিসেবে দেখি, ওজন বেড়ে যাওয়া, দেহের আকার আকৃতি বেড়ে যাওয়া, এটা যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে বিকাশটা কি? বিকাশ হচ্ছে একজন মানুষের, হিউম্যান বিংয়ের, ধরো শুধুমাত্র দৈহিক বৃদ্ধিটা, দৈহিক দিকের বিকাশ করলে কি তার সামগ্রিক দিকের বিকাশ হয়ে যাচ্ছে? তা নয়, একটা মানুষের দৈহিকের সাথে সাথে তার মেন্টাল ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, পাঠ্যিক দিকের বিকাশ হয়, সামাজিক দিকের বিকাশ হয়। তাহলে বিকাশের মধ্যে কিন্তু দৈহিক, সামাজিক, পাঠ্যিক, মানসিক এই দিকগুলো চলে আসছে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে বিকাশের একটা পার্ট আমি বৃদ্ধিকে ধরতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমি এবার বলি বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির বৈশিষ্ট্যতে আসছে। ধরো বৃদ্ধির বৈশিষ্ট্য প্রথমে কি বলেছি? ধারণাটা ক্লিয়ার হয়েছে? যা বললাম অবশ্যই ক্লিয়ার হয়েছে। দেখো প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে তাতে আমি কি বলেছি? বৃদ্ধির বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে তার মধ্যে আমি বলেছি বৃদ্ধি হচ্ছে পরিবেশ ও বংশগতির মিথস্ক্রিয়ার ফল। কেন বলেছে? বৃদ্ধি হচ্ছে পরিবেশ ও বংশগতির মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, একটা শিশু যখন জন্মায়, একটা শিশু যখন জন্মায়, একটা পরিবারের মধ্যে সে জন্মায়, একটা সমাজের মধ্যে সে জন্মায়। ঠিক আছে, তাহলে সে একটা পরিবারের মধ্যে জন্মায়, তাহলে বংশগতি আসছে। একটা পরিবেশ, সমাজ পরিবেশের মধ্যে জন্মায়, তাহলে পরিবেশ আসছে। তাহলে এই দুটোর মিথস্ক্রিয়ার ফল হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, একটা শিশুকে কিভাবে গাইড করলে তার বৃদ্ধিটা ঠিকঠাক হবে সেটা অবশ্যই বংশগতির উপর নির্ভর করে অনেকটাই। তারপর পরিবেশের উপরও নির্ভর করে, সে কিরকম পরিবেশে জন্মেছে। ঠিক আছে, তাই বৃদ্ধি হলো পরিবেশ এবং বংশগতির মিথস্ক্রিয়ার ফল। ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? সেকেন্ডে দেখো কি বলেছে? বলেছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। অবশ্যই আমরা যখন শৈশব, আমরা পরে পড়বো জীবন বিকাশের স্তরগুলোকে ভাঙবো। জীবন বিকাশের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন মনোবিদের নাম অনুসারে জীবন বিকাশের স্তর আছে। ঠিক আছে, তাই এখানে কি বলেছে? বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। এখানে বলেছে H.D. মেরিডিথ, ইনি একজন মনোবিদ। ইনি এই দিকের উপর লংগিটিউডিনাল গবেষণা করে বা অধ্যয়ন করে, স্টাডি করে। লংগিটিউডিনাল অনেক অধিক দীর্ঘ সময় ধরে যে অধ্যয়নটা করা হয় তাকে বলা হয় লংগিটিউডিনাল। সেই অধ্যয়নটা করে তিনি দেখেছেন যে মানব জীবনে যে বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়ে থাকে। কেন? একটা শিশু যখন জন্মায়, তার শৈশব থেকে সে যখন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ তার বয়স আমি 0, মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি আমি 0 ধরি, 0 থেকে 2.5 বছর পর্যন্ত, জন্মানোর পর থেকে 2.5 বছর পর্যন্ত একটা শিশুর গ্রোথ বা একটা শিশুর বৃদ্ধির হার অধিক থাকে, বেশি থাকে। তারপর 2.5 বছর থেকে বয়সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার আবার হ্রাস পেতে থাকে, হ্রাস পায়, অনেকটা হ্রাস পায়। তারপর আবার বয়সন্ধিক্ষণের কিছুটা আগে থেকে বয়সন্ধিক্ষণটা পুরোটাই বৃদ্ধির হার আবার বাড়ে। তারপর বয়সন্ধিক্ষণের শেষ থেকে পরবর্তী সময়টা বৃদ্ধির হার হ্রাস
নামক একজন মনোবিদ, তিনি এই দিকের উপর লঙ্গিটিউডিনাল অধ্যয়ন করে বা স্টাডি করে তিনি দেখেছেন যে মানব জীবনে বিভিন্ন বয়সের বৃদ্ধির হার বিভিন্ন হয়। যেমন শৈশবকালে যদি ধরি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার দ্রুত হয়। আমরা অনেক সময় বলি যে একটা শিশুর শৈশবকালে তার ব্রেনের ডেভেলপমেন্ট 95% হয়ে যায়, ঠিক আছে? তাহলে শৈশবকালে শিশুদের বৃদ্ধির হার খুব দ্রুত পরিমাণে হয়। তারপর 2.5 বছর থেকে বয়সন্ধিক্ষণে 2 বছর পূর্ব পর্যন্ত যদি আমি ধরি 12 বছর থেকে যদি বয়সন্ধিক্ষণ যদি স্টার্ট হয়ে থাকে, তাহলে এর আগে পূর্বে 2 বছর পূর্ব পর্যন্ত মানে 10 পর্যন্ত, 2.5 বছর থেকে 10 পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়, ঠিক আছে? আবার বয়সন্ধিক্ষণের কিছুটা সময় আগে থেকে বয়সন্ধিক্ষণটা পুরোটা বৃদ্ধির হার কিন্তু দ্রুত হয়। আবার পরবর্তী মানে বয়সন্ধিক্ষণ পেরিয়ে যাওয়ার পর থেকে পরবর্তী সময়টা আবার বৃদ্ধির হার হ্রাস পেতে থাকে। তাহলে এটা ক্লিয়ার হলো। তারপর কি বলেছে? বৃদ্ধি ও অনুশীলন, ঠিক আছে? কেন বলেছে? বৃদ্ধি অনুশীলনের উপর নির্ভরশীল। অবশ্যই বৃদ্ধি অনেকটাই অনুশীলনের উপর নির্ভরশীল। একটা পরিবারেরও যথেষ্ট ভূমিকা থাকে যে একটা শিশুর গ্রোথের উপর, ঠিক আছে? একটা শিশুর গ্রোথের উপর একটা অনুশীলনের উপর অনুশীলন কিন্তু বৃদ্ধিকে প্রভাবিত করে, ঠিক আছে? দেন কি বলেছে? শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। অবশ্যই দেখা যায়। বিভিন্ন বয়সে যেমন বৃদ্ধির হার বিভিন্ন হয়ে থাকে, তেমন এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটাও কিন্তু চলে আসে। শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়, কারণ আমার যে বৃদ্ধিটা হয়েছে সেটা অন্য ব্যক্তির নাও হতে পারে। আমার যে মেন্টাল ডেভেলপমেন্টটা হয়েছে বা আমার যে দৈহিক বিকাশটা হয়েছে আমার সাথে অন্য ব্যক্তির ম্যাচ নাও করতে পারে। তাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা এখানে চলে আসে। বলেছে শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়, একজনের সাথে একজন আলাদা ডিফারেন্স চলে আসে, ঠিক আছে? তারপর দেখো কি বলা হয়েছে। তারপর বিকাশের বৈশিষ্ট্য আমি এখানে কিছু তুলে ধরেছি। বিকাশের বৈশিষ্ট্যতে কি বলা হয়েছে? বিকাশের বৈশিষ্ট্য প্রথমে বলা হয়েছে, দেখো শিখনের ফলে বিকাশ। আমরা শিখন ব্যাপারটা জানি। শিখন কি? শিখন হচ্ছে আমরা কম বেশি সবাই লার্নিং কি এই ব্যাপারটা জানি। লার্নিং কি করে? আমাদের আচরণের পরিবর্তন করে, ঠিক আছে? বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে লার্নিং এর সংজ্ঞা তুলে দিয়ে গেছে। এছাড়াও লার্নিং এর বিভিন্ন থিওরি আছে, ঠিক আছে? তাহলে লার্নিং বা শিখন এটা কিভাবে বিকাশকে প্রভাবিত করে? বলে শিখনের ফলে বিকাশ। কেন বলেছে? বিকাশটা সবসময়ের জন্য শিখনের মানে অর্জিত বংশগতিও আছে এর মধ্যে, প্লাস শিখনের ফলে বিকাশ। এটা বলার কারণ হচ্ছে এটা অনুশীলন সাপেক্ষ, এটা অর্জিত, ঠিক আছে? শিখন অনেক আমরা পরিবেশ থেকে, সমাজ থেকে, প্রতিষ্ঠান থেকে যা শিখছি সেটা থেকে আমাদের কি মেন্টাল ডেভেলপমেন্টও হয়, ঠিক আছে? দৈহিক বিকাশও অনেকটা সাহায্য করে। আমরা যখন স্কুলে এসে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে যখন বিভিন্ন রকম খেলাধুলা করি, ব্যায়াম চর্চা করি, সেদিক থেকে আমাদের দৈহিক বিকাশ হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হয়। কিংবা আমরা যখন স্কুলে এসে বা সমাজে গিয়ে 5 জন মানুষের সাথে মিশছি, কথা বলছি, সেক্ষেত্রে আমাদের সামাজিক বিকাশটাও হয়, প্রাথমিক বিকাশটাও এর সাথে জড়িত, ঠিক আছে? তাহলে শিখন বিকাশের সাথে কি বিকাশের ফলে হয়? আমরা শিখছি তাই আমাদের বিকাশ ঘটছে, আমরা শিখছি তাই আমাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট ঘটছে, ঠিক আছে? বোঝা গেল? দেন কি বলেছে? বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আচ্ছা, আমি এখানে আরেকটা এর বৈশিষ্ট্য বলতে তোমাদেরকে বলে দিচ্ছি, সেখানে তোমাদের সুবিধা হবে পরীক্ষায় যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে। দেখো বৃদ্ধির বৈশিষ্ট্যটা আরেকটা পয়েন্ট আসবে। বৃদ্ধি কিন্তু একটা স্টেজ পর্যন্ত কি নিরবিচ্ছিন্ন, ঠিক আছে?
একটা স্টেজ পর্যন্ত। এখানে যেমন বলেছে বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এখানেও হবে, ওখানে বলেছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এখানেও হবে বৃদ্ধিও একটা স্টেজ, একটা স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে? কেন বলেছে বৃদ্ধি যখন হয় এটা অনবরত চলতে থাকে, আমি মানলাম, কিন্তু একটা বয়স পর্যন্ত সেটা, ঠিক আছে, একটা বয়স পর্যন্ত গিয়ে সেটা স্টপ হয়ে যায়, কিন্তু সেই বয়স পর্যন্ত বৃদ্ধি হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার আমার আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলি বা জিজ্ঞাসা করি, তাহলে বৃদ্ধির সাথে পরিণামের সম্পর্কটা কোথায়? তোমরা তো বলতে পারবে বৃদ্ধির সাথে পরিণামের সম্পর্ক কি? শুনে নাও তোমরা। বৃদ্ধির সাথে পরিণাম হচ্ছে, ধরো বৃদ্ধি হচ্ছে আকার আয়তনে বেড়ে যাকে বৃদ্ধি বলছে, কিংবা ওজন বেড়ে যাওয়া বা আকৃতিতে বেড়ে যাওয়া বা হাইট বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলছে। ঠিক আছে, আমরা মানলাম এটা হচ্ছে তোমার গ্রোথ, গ্রোথের সংজ্ঞা আমি বললাম। তাহলে পরিণামটা কি? আমাদের আকার আয়তন বেড়ে গেলে কিংবা আমাদের হাইট বেড়ে গেলে কি আমাদের কর্মক্ষমতা চলে আসবে? তার নয় নিশ্চয়ই। যখন আকার আয়তন বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা কর্মসম্পাদনে দক্ষ হয়ে উঠি। ধরো আমাদের আকার আয়তন বাড়ছে, তার সাথে সাথে আমাদের যদি পায়ের মাংসপেশি বৃদ্ধি না হয়, যদি আমাদের হাতের মাংসপেশি যদি বৃদ্ধি না হয়, তাহলে কি আমরা কোনো কাজ করে উঠতে পারবো? পরিণাম হলো সেটাই, বৃদ্ধির সাথে সাথে যদি আমরা কর্মক্ষমতার দিক থেকেও সবল হয়ে উঠি বা কর্মক্ষমতার দিকটা যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে বলে পরিণাম। একটা বিকলাঙ্গ শিশু নিশ্চয়ই সে হয়তো আস্তে আস্তে বাড়লো, হাইটও বাড়লো, ঠিক আছে, কিন্তু সে বিকলাঙ্গ হওয়ার জন্য তার কর্মক্ষমতাটা সম্পাদন হলো না। তাহলে কি আমি বলতে পারি তার ঠিকঠাক বিকাশ হয়েছে? না, নিশ্চয়ই। তাহলে পরিণাম হলো বৃদ্ধির সাথে সাথে এটা ঘটে, এটাও কিন্তু একটা স্তর পর্যন্তই। সেটা কি না, বৃদ্ধি যেমন আকার আয়তনে বেড়ে যাওয়াকে বলে, উচ্চতায় বেড়ে যাওয়াকে বলে, এটা হচ্ছে পরিণাম হচ্ছে আকার আয়তনে বেড়ে যাওয়ার সাথে সাথে যে আমরা বলিষ্ঠ হয়ে উঠি, আমাদের কর্মক্ষমতা বাড়ে, আমাদের হাতের মাংসপেশি বৃদ্ধি পায়, পায়ের মাংসপেশি বৃদ্ধি পায়, সেটা হচ্ছে অর্থাৎ আমাদের ম্যাচুরেশন আসে, আমরা ম্যাচুরিটির দিকটা পরিপূর্ণ হয়, সেটা হচ্ছে তোমার পরিণাম। ক্লিয়ার হলো? তারপরে এখানে তাহলে কি বলেছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে এখানে বিকাশকে নিরবিচ্ছিন্ন বলেছে কেন? দেখো আমি তো বলেছিলাম বিকাশ একটা সামগ্রিক অংশ, বৃদ্ধি তার মধ্যে একটা অংশ মাত্র। ঠিক আছে, তাহলে বিকাশ নিশ্চয়ই একটা বয়সের পর একটা স্টেজে গিয়ে থেমে যাবে না, তাই তো? কোনো বয়সের বাউন্ডারির মধ্যে নেই। তাহলে বিকাশ হচ্ছে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। ঠিক আছে, একটা বয়সের পর তোমার দৈহিক বিকাশটা একবারে পুরোপুরি স্টপ হয়ে যেতে পারে, থেমে যেতে পারে, তোমার আকার আয়তন বা হাইটের দিক থেকে তুমি আর পারবে না, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু তোমার মেন্টাল ডেভেলপমেন্টের যে মেন্টাল ডেভেলপমেন্ট হবে না, কিংবা সামাজিক ডেভেলপমেন্ট হবে না, কিংবা পাঠ্যিক ডেভেলপমেন্ট হবে না, তা তো নয়। বিকাশ সারা জীবন চলতে থাকে, সারা জীবন ব্যাপী এটা চলে। ঠিক আছে, এটা ধরো কি বলেছে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন। ঠিক আছে, অর্থাৎ বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত চলতে থাকে। ঠিক আছে, বৃদ্ধি যেমন একটা স্তরে এসে একটা বয়সের পর থেমে যায়, বিকাশ কিন্তু সেটা কন্টিনিউ চলতে থাকে। তারপর কি বলেছে, দেখো বিকাশ পারপার্শ্বিক সম্পর্কযুক্ত। কেন বলেছে বিকাশ পারপার্শ্বিক সম্পর্কযুক্ত? কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত? কারণ বিকাশের মধ্যে আছে ধরো দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, পাঠ্যিক বিকাশ। এই যে বিকাশগুলো আছে, দৈহিক বিকাশ, সামাজিক বিকাস, পাঠ্যিক বিকাশ, মানসিক বিকাশ, এটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, দৈহিক বিকাশ যদি ঠিকঠাক ভাবে না হয়, তাহলে মানসিক বিকাশ কি ঘটবে? ঘটবে না। ঠিক আছে, মানসিক বিকাশ যদি ঠিকঠাক ভাবে না হয়, তাহলে সামাজিক বিকাশ কি ঘটবে? ঠিকঠাক ভাবে হবে কি? সেই শিশুটা হবে না। ঠিক আছে, সামাজিক বিকাশ না হলে আবার পাঠ্যিক বিকাশ, এটা প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকটা বিকাশ অর্থাৎ
দৈহিক বিকাশ, তারপর কি বললাম মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাথমিক বিকাশ, এই প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত, একটা না হলে আরেকটা হবে না, ঠিক আছে। আবার এর বৈশিষ্ট্যতে, বিকাশের বৈশিষ্ট্যতে আমি আরেকটা পয়েন্ট বলতে পারি, বিকাশ হচ্ছে তোমার বংশ ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, ঠিক আছে। বংশ ও পরিবেশের কিন্তু প্রভাব কিন্তু বিকাশে দেখা যায়। দেন আরেকটা কি আছে এখানে দেখো, বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়। বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়। কেন বলেছি বিকাশ সামগ্রিক থেকে অংশের দিকে হয়? একটা শিশুকে লক্ষ্য করবে, একটা শিশু যখন তোমার দোলনায় দেয়াল ঘাটে দোলে, কিন্তু তুমি বাড়িতে কোনো বাচ্চা তোমার ভাই বোনদেরকে লক্ষ্য করবে, তাদেরকে যখন কোনো খেলনা দেওয়া হয় তখন সেটা সেই খেলনাটা তারা দুটো হাত দিয়ে ধরতে চায়, ঠিক আছে। তার মানে তারা সবটা অংশ, তার সবটা দিয়ে সেটাকে ক্যাপচার করতে চায় বা সবটা দিয়ে তাকে ধরতে চায়, ঠিক আছে। কিন্তু সে যখন আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হতে থাকে, তখন সেই জিনিসটাকে নেওয়ার জন্য তার একটা আঙুলকে কাজে লাগায়, কিংবা হাতকে প্রথম কাজে লাগায়, কিংবা তারপরে পরে একটা আঙুলকে কাজে লাগায়। তাই বলেছে বিকাশটা কি সামগ্রিক থেকে অংশের দিকে হয়, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমি কি কি বললাম, আরো এর বৈশিষ্ট্য হতে পারে, যেমন কি বিকাশ একটা সার্বজনীন প্রক্রিয়া। কেন বললাম দেখো, সার্বজনীন কেন বললাম বিকাশটাকে? ধরো আমরা কোথায় বাস করছি, আমরা ভারতবর্ষে বাস করছি, ধরো আরো এরকম অনেক দেশ আছে, সেখানে যে শিশুরা তারা জন্মাবার পর তাদের যে নীতি, তারা যেভাবে ধরো আস্তে আস্তে একটা শিশুকে লক্ষ্য করবে, সে জন্মাবার পর ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম মাথা ঘাড় নাড়তে পারে, তারপরে মানে হাত পা একটু নাড়াচাড়া করতে পারে, তারপরে এপিট ওপিট হতে পারে, তারপর হামাগুড়ি দিতে শেখে, তারপর কি আস্তে আস্তে চলতে শেখে, এরকম স্টেপ বাই স্টেপ চলতে থাকে, ঠিক আছে। এটা কি কোনো দেশের সাথে কোনো দেশের পার্থক্য আছে এই নিয়মটার? ভারতবর্ষের সাথে আমেরিকার কি কোনো পার্থক্য আছে? না আমেরিকার সাথে চীনের কোনো পার্থক্য আছে? প্রত্যেকটা দেশের শিশুরা এই নিয়ম মেনে কিন্তু তাদের বিকাশটা হয়, তাই বিকাশটাকে সার্বজনীন বলছে, ঠিক আছে। আর একটা কি বলা যেতে পারে, বিকাশ হচ্ছে ব্যক্তিগত একটা প্রক্রিয়া। ধরো বিকাশ আমার যেভাবে ধরো এখানেই বলতে পারি, আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা এখানে বলতে পারি। ধরো আমার যেভাবে ধরো মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কি আরো আমার ধরো আমাদের পরিবারে ধরো 5টা ব্যক্তি আছে, আমার যেভাবে দৈহিক বিকাশ হয়েছে, মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে, সেটা কি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের কি ওই একইভাবে হবে? তাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকবে না? অবশ্যই পার্থক্য থাকবে, ঠিক আছে। প্রত্যেকজনের বিকাশ কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, মনে থাকবে। তাই আমি এটাকে ব্যক্তিগত বলতে পারি, ঠিক আছে। দেন দেখো আমি তাহলে কি কি বললাম তোমাদেরকে, কতটা কি বোঝালাম। প্রথমে বললাম বৃদ্ধির ধারণা, ঠিক আছে। বৃদ্ধি কি আমরা সবাই কম বেশি জানি। এখানে বললাম আর্নল্ড জোন্স কি বলেছে, আর্নল্ড জোন্স বলেছে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাকে বৃদ্ধি বলে। তারপর তোমাদেরকে বললাম বিকাশের ধারণা। বিকাশ কি? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। শুধুমাত্র যে আমরা আয়তনে বেড়ে গেলাম সেটা তো নয়, গুণগত পরিবর্তন। যদি কর্মগত দিকটা যদি না বিকাশ ঘটে তাহলে তো মানব জীবনটাই বৃথা, ঠিক আছে। তাই বৃদ্ধি বিকাশ দুটোই কিন্তু কি সম্পর্কযুক্ত। এটা কিন্তু মনে রাখবে যে বৃদ্ধি বিকাশ একটা যদি কারণ হয়, বৃদ্ধি যদি কারণ হয়ে থাকে, বিকাশ কিন্তু ফল, ঠিক আছে। আর বৃদ্ধি হচ্ছে পার্ট অফ ডেভেলপমেন্ট, বিকাশের একটা অংশ বৃদ্ধি, ঠিক আছে। তাহলে বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেছে কে? না বিকাশ। বৃদ্ধির সাথে সামঞ্জস্য বজায় রেখেছে, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে বললাম বৃদ্ধির বৈশিষ্ট্য। কি কি বললাম? যে পরিবেশ ও বংশগতি মিথস্ক্রিয়ার ফল। সেকেন্ড বললাম বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। এখানে P.T.T যেটা অধ্যয়ন করে পেয়েছেন, লংগিটিউডিনাল অধ্যয়ন করে যেটা পেয়েছেন, বিভিন্ন বয়সে ধরো 0 থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হারটা খুব দ্রুত হয়। তারপর 2.5 থেকে
বয়ঃসন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত আবার হ্রাস পায়, আবার বয়ঃসন্ধিক্ষণটা কিছু আগে থাকতে বয়ঃসন্ধিক্ষণটা পুরোটাই বৃদ্ধি দ্রুত পরিমাণে হয়, আবার সেটা হ্রাস পেতে থাকে বয়ঃসন্ধিক্ষণের পরে। তারপর কি বললাম, বৃদ্ধি ও অনুশীলন, অনুশীলনের উপর বৃদ্ধি, অনুশীলনও প্রভাবিত করে বৃদ্ধিকে, ঠিক আছে। তারপর কি বললাম, শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। এখানেও আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা বললাম, প্রত্যেকটা শিশু প্রত্যেকটার থেকে আলাদা, ঠিক আছে। এর যেভাবে বৃদ্ধিটা হচ্ছে অন্য কারো সেভাবে নাও হতে পারে, ঠিক আছে। তারপর কি বললাম, বিকাশের বৈশিষ্ট্য, বিকাশের বৈশিষ্ট্য কি বললাম, শিখনের ফলে বিকাশ। অবশ্যই শিখন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিকাশের ক্ষেত্রে। যদি আমরা সমাজ পরিবেশ থেকে বা সমাজ থেকে না শিখি তাহলে কি আমাদের ঠিকঠাক ডেভেলপমেন্টটা হবে? হবে না। তারপর কি বললাম, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ঠিক আছে। অবশ্যই একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এক্ষেত্রে আমি কি বললাম, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ নিরবিচ্ছিন্ন বা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, ঠিক আছে, থেমে থাকে না, একটার পর একটা চলতে থাকে, ঠিক আছে। বিকাশ পারপাসিক সম্পর্কযুক্ত। এক্ষেত্রে আমি কি বললাম, যে দৈহিক বিকাশের সাথে মানসিক বিকাশ রিলেটেড। যদি আমাদের ঠিকঠাকভাবে দৈহিক বিকাশটা না হয়, আমাদের ঠিকঠাক মেন্টাল ডেভেলপমেন্ট হবে না। তারপরে আমি কি বললাম, যদি মেন্টাল ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে না হয় তাহলে সামাজিক মানে বিকাশটাও থেমে থাকবে, ঠিকঠাকভাবে হবে না, ঠিক আছে। আমি যদি এক্সাম্পল দিয়েই বলি, একটা পেশেন্ট চাইল্ডকে তোমরা যদি দেখো, তাদের শারীরিকভাবে কোনো দুর্বলতার কারণে তাদেরকে কিন্তু কি তারা বাস্তবিক দিক থেকেও পিছিয়ে থাকে, নিজেদেরকে কিভাবে নিজেদেরকে কমজোরি মনে করে, তারপরে আবার তারা সমাজ থেকেও পিছিয়ে থাকে, নিজেদেরকে অনেক ক্ষেত্রে গুটিয়ে রাখে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। কেন সামগ্রিক থেকে বিশেষের দিকে কেন বলেছে, জেনারেল টু স্পেসিফিকের দিকে কেন বলেছে? কারণ একটা শিশু যখন একটা শিশুকে কোনো জিনিস যখন দেবে, ঠিক আছে, তখন তারা দুটো হাত দিয়েই ধরতে তাদেরকে দেখা যায়, তারা দুটো হাত দিয়ে সেই জিনিসটাকে ক্যাপচার করতে তাদেরকে দেখা যায়। কিন্তু যখন আস্তে আস্তে সে বাড়তে থাকে, বড় হতে থাকে, তখন লক্ষ্য করা যায় সে একটা হাত ওই জিনিসটাকে পাওয়ার জন্য ইউজ করলো, আস্তে আস্তে দুটো আঙুল ইউজ করে ওই জিনিসটাকে ধরতে পারে। তাই বলেছে বিকাশ কি, যে সামগ্রিক থেকে বিশেষের দিকে হয়। আবার কি বললাম, বিকাশ ব্যক্তিগত, কারণ প্রত্যেক জনের সাথে প্রত্যেক জনের আলাদা। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ব্যাপারটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। একজনের সাথে একজনের মানে ভিন্ন ভিন্ন আমি লক্ষ্য করতে পারি, যে একটা মানুষের সাথে একটা মানুষের বিকাশ সে দৈহিক দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা যায়, মানসিক দিক থেকেও পার্থক্য লক্ষ্য করা যায়, প্রাথমিক দিক থেকেও লক্ষ্য করা যায়, সামাজিক দিক থেকেও লক্ষ্য করা যায়, ঠিক আছে। হলো দেন এবার আমি যদি বলি যে বৃদ্ধি বিকাশের আমি ধারণা বুঝলাম, বৈশিষ্ট্য বুঝলাম, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি কি হতে পারে, তাহলে একটু লিখে নাও। তোমরাই বলতে পারবে পার্থক্য কি কি হতে পারে। সংখ্যাগুলো থেকে আমরা বলতে পারি যে পার্থক্য কি কি আসতে পারে। একদিকে লিখলাম বৃদ্ধি, তাহলে এক নম্বর পার্থক্যটা কি হতে পারে? এক নম্বর পার্থক্যই হচ্ছে এটা কি, আকার আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আমরা প্রথমেই কিন্তু পড়েছিলাম আকার আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তাহলে এটা কি, এটা হচ্ছে সামগ্রিক দিকের বিকাশ।